আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নমস্কার, সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজকে কিন্তু 5 রাজ্যের একসাথে ভোট গণনা চলছে। তার সাথে কিন্তু আমাদের ত্রিপুরায় উপনির্বাচন চলছে 56 নম্বর ওয়ার্ডের বুথের। বিধানসভা যে কেন্দ্র রয়েছে, বুথ নয়, ক্ষমা করবেন, যে বিধানসভা কেন্দ্র রয়েছে ধর্মনগরের 56 নম্বর বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু উপনির্বাচনের ভোট গণনা চলছে, ব্যালট পেপার গণনা চলছে সেখানে। তারপর গণনা হবে যে জনতার রায়, যে বক্সে দিয়েছে তাদের রায়, সেই রায়ের গণনা কিন্তু শুরু হয়ে যাবে একটু পরেই। ব্যালট পেপারের গণনার পরে শুরু হবে সেই ইভিএম এর যে ভোট, সেই ভোট গণনা চলবে। আমরা কিন্তু উপনির্বাচনের দিকেও নজর রাখবো এবং যে 5 রাজ্যে নির্বাচন চলছে সেই নির্বাচনের গণনার দিকেও নজর রাখবো। এখন পর্যন্ত কিন্তু আমরা যদি বিশেষ করে নজর রাখি যেই কেন্দ্রটিতে, পশ্চিমবঙ্গে, যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, এত বছর ধরে তিনি দাপিয়ে কিন্তু রাজনীতি করে যাচ্ছেন পশ্চিমবঙ্গে, তার সঙ্গে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিজেপির প্রার্থীর শুভেন্দু অধিকারীর। সেদিকে কিন্তু পুরো দেশব্যাপী নজর রয়েছে যে পশ্চিমবঙ্গে বিধানসভায় যে কেন্দ্রগুলিতে যে ভোট হয়েছে, সেই কেন্দ্রগুলিতে আসলে কে গিয়ে থাকবে, তৃণমূল নাকি বিজেপি, সেখানে হবে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, সেদিকে কিন্তু আমরা পুরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। নিউজ নাও কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদের কাছে প্রথমে সবার আগে কিন্তু সেই যে নির্বাচনের ফলাফলের যে তথ্য আসবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে। তার সাথে যেটা ত্রিপুরার 56 নম্বর বিধানসভা কেন্দ্র ধর্মনগরে, যেখানে ভোট হয়েছিল 17 এপ্রিল, উপনির্বাচন হয়েছিল, আজকে কিন্তু তার ফলাফল ঘোষণা হবে। সেখানে কে বসছে আমরা কিন্তু প্রথম থেকেই জেনে আসছি, বা আমরা জানি, আমরা অবগত থাকি এই বিষয়টা নিয়ে, যে প্রতি উপনির্বাচনে শাসক দলে যারা থাকে তারাই কিন্তু জয়ী হয়ে আসে। অনেক কম কিন্তু দেখা যায় যে বিরোধী দল যারা আছে, যারা সেই প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামে, সেখানে অনেক কম ফলাফল রয়েছে যারা জিতে, যে বিরোধী দল। কিন্তু প্রায় সময় আমরা দেখে যাই, বেশিরভাগ সময়ে কিন্তু যারা শাসক দল থাকে তারাই জিতে। আমরা কিন্তু এই নজর রাখবো, প্রত্যেকটা ফলাফলের যে তথ্য তুলে আসবে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে সঙ্গে সেই 5 রাজ্যের, সেই পুদুচেরি, তামিলনাড়ু, আসাম, পশ্চিমবঙ্গ, কেরল, এখানে যে ভোট হয়েছে সেই ভোটের রায় জনতা আসলে কাকে দিয়েছে, তারা কি প্রত্যাবর্তন চাইছে না পরিবর্তন চাইছে, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য হবে। আস্তে আস্তে যতটা সময় গড়াবে ততটাই কিন্তু আমরা প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর নজর রাখবেন নিউজ নাওর পর্দায় যে কি হচ্ছে, কতটা আমরা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, কে কতটা ভোটে এগিয়ে আছে। আর আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে কিন্তু 293টি আসন রয়েছে। সেই 293 আসনে কিন্তু ভোট রায় যারা দিয়েছেন, তারা কিন্তু আজকে সেই গণদেবতারা যা যা রায় দিয়েছেন তা কিন্তু উঠে আসবে। আসলে কাদের চাইছে সেই জনদেবতারা, কে আসবে সেই আসনগুলিতে, এটাই কিন্তু পুরো নজর রয়েছে, দেশব্যাপী কিন্তু নজর রয়েছে সেই 5 রাজ্যের রেজাল্টের দিকে নজর রয়েছে, কিন্তু বেশিরভাগ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে নজরটা কিন্তু প্রত্যেকের রয়েছে। কে আসবে, বিজেপি না তৃণমূল, সেদিকে কিন্তু একদম সবাই সেই সকাল থেকে, ভোরবেলা থেকেই সবাই আমরা জানি যে টিভি স্ক্রিন বা মোবাইল স্ক্রিন সবাই কিন্তু খুলে বসে রয়েছে যে আসলে জনতারা রায় কোন দিকে দিয়েছে। আমরা যদি বর্তমান তথ্য অনুযায়ী তুলে ধরি, পশ্চিমবঙ্গের দিকে যদি একটু নজর রাখি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রায় 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং 293টি কিন্তু আসনে ভোট হয়েছে। এর মধ্যে তারা যদি গুরুত্বপূর্ণ প্রার্থী যদি আমরা বলি তৃণমূল কংগ্রেসের, সেখানে ভবানীপুরে রয়েছে মমতা ব্যানার্জি, রয়েছে কলকাতা পোর্টে ফেরহাদ হাকিম,
রয়েছে দিনহাটা উদয়ন গুহ এবং শ্যামপুকুরে শশী পাঁজা। আর সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে ভোট গণনা কেন্দ্রগুলিতে যারা যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু একে একে গিয়ে পৌঁছে গেছেন ওখানে। আর আমরা যদি আবার ত্রিপুরার দিকে নজর রাখি তাহলে ভোট গণনা কেন্দ্রগুলির দিকে কিন্তু নজর রাখছে দেওয়া হয়েছে 163 ধারা কিন্তু দেওয়া হয়েছে, যাতে করে কোনো ধরনের জমায়েত না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ওখানে যাতে না হয়, কোনো ধরনের সেভাবে কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে কিন্তু রাখা হয়েছে আমাদের উপনির্বাচনের যে কেন্দ্র রয়েছে যেখানে ভোট গণনা চলছে। উপনির্বাচনের কিন্তু বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি হলেন জহর চক্রবর্তী, কংগ্রেসের চয়ন ভট্টাচার্য, সিপিআইএম এর অমিতাভ দত্ত, এসইউসিআই এর সঞ্জয় চৌধুরী, নির্দলের ব্রজলাল দেবনাথ। উপনির্বাচনের যে মোট ভোটার সংখ্যা ছিল 46,000-এর প্রায় 46,000-এর ওপরে ছিল ভোটার। মহিলা ভোটার ছিল 23,000-এর ওপরে এবং পুরুষ ভোটার ছিল 22,000-এর উপরে। 55টি ভোট কেন্দ্র ছিল এবং 32টি শহরাঞ্চলে, 23টি ছিল গ্রামাঞ্চলে। সবচেয়ে মজার বিষয় হলো মহিলা ভোটার কিন্তু অনেকটা বেশি উপনির্বাচনে। ত্রিপুরার ধর্মনগরে 56 বিধানসভা কেন্দ্রের আমরা যারা উপনির্বাচনের বা যে ফলাফল ঘোষণা হবে আস্তে আস্তে সেখানে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমরা কিন্তু একে একে চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার জন্য এবং সেখানের যে মূল চিত্রটা রয়েছে প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করব। দিকে যদি তাকাই তাহলে কিন্তু সেখানে একটা সময় কিন্তু শিলিগুড়ি কেন্দ্রের গণনা বন্ধ হয়ে গেছিল একটা বিশেষ কারণে। সেই কারণটা কিন্তু জটিলতা কিন্তু এবার কাটিয়ে শুরু হলো শিলিগুড়ি কেন্দ্রের গণনা। বেশ কিছুক্ষণ গণনা থমকে থাকার পরে জটিলতা কাটিয়ে শুরু হলো শিলিগুড়ি কেন্দ্রে গণনা। পোস্টাল ব্যালটের 5টি ট্রাঙ্কে তালা না থাকার অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেস। সেই জটিলতা কাটিয়ে কিন্তু শেষ পর্যন্ত শুরু হলো শিলিগুড়ি কেন্দ্রের গণনা। আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিজেপি প্রার্থী, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। এবার দেখা যাবে উনি কত ভোট পেয়ে মসনদে বসেছেন বা কত ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন, সবকটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই, দক্ষিণ দিনাজপুরে প্রাথমিকভাবে কিন্তু 4 আসনে বিজেপি, 2 আসনে তৃণমূল এগিয়ে রয়েছে। বালুরঘাট বিধানসভায় বিজেপি এগিয়ে, তপন বিধানসভায় বিজেপি এগিয়ে, গঙ্গারামপুর বিধানসভা বিজেপি এগিয়ে, কুশমন্ডি বিধানসভায় বিজেপি এগিয়ে আছে এবং তৃণমূল এগিয়ে রয়েছে কুমারগঞ্জ বিধানসভা, হরিরামপুর বিধানসভা কেন্দ্রে। এখন পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি সেখানে কিন্তু অনেকটা বিজেপি এগিয়ে রয়েছে, তৃণমূল একটু পিছিয়ে রয়েছে। এবার যতক্ষণ সময় গড়াবে সেখানে দেখা যাবে যে কে কতটা এগিয়ে রয়েছে, কতটা আসনে এগিয়ে রয়েছে। এবার যদি আমরা নন্দীগ্রামের দিকে যাই, নন্দীগ্রাম যেখানে শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে লড়েছেন আর সেখানে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন তার প্রতিদ্বন্দ্বী, সেখানে কিন্তু এখন পর্যন্ত যে খবর এগিয়ে রয়েছেন নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, পিছিয়ে রয়েছেন তৃণমূলের পবিত্রকর। অন্যদিকে খড়গপুরে সদরে এগিয়ে রয়েছে দিলীপ ঘোষ। ত্রিপুরা ধর্মনগর 56 নম্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন 9 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। আজ তার কিন্তু ফলাফল ঘোষণা হবে আস্তে আস্তে। জনতারা কোথায় কোন দিকে রায় দিয়েছে
এদিকে পশ্চিমবঙ্গের দিকে তাকালে প্রাথমিকভাবে কিন্তু বেহালার 2 কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। গণনার প্রাথমিক যে পর্যায়ে যে তথ্য আমরা পেয়েছি সেখানে বেহালা পূর্ব ও পশ্চিম 2 কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কসবায় এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী জাভেদ খান। এদিকে পোস্টাল ব্যালট কাউন্টিং এ প্রাথমিকভাবে কিন্তু নৈহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী সনদ দে, নোয়াপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন। পোস্টাল ব্যালট কাউন্টিং এ প্রাথমিকভাবে জগদ্দল বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ কুমার 335 ভোটে এগিয়ে। নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং পোস্টাল ব্যালটে 150 ভোটে এগিয়ে রয়েছেন। নৈহাটি বিধানসভার তৃণমূল প্রার্থী সনদ দে পোস্টাল ব্যালটে 50 ভোটে এগিয়ে। এছাড়া বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস 450 ভোটে এগিয়ে। ভোটপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী পবন কুমার সিং 545 ভোটে এগিয়ে রয়েছেন। প্রাথমিকভাবে যে তথ্য এসছে 55 আসনে এগিয়ে তৃণমূল, বিজেপি 60 আসনে এগিয়ে রয়েছে। পোস্টাল ব্যালট কাউন্টিং এর যে তথ্য 55 আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং 60টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এখন পর্যন্ত 2টি আসনে এগিয়ে রয়েছেন। প্রাথমিক গণনার পর দেখা গেল আসামে বিজেপি এগিয়ে, আসামের জালুকবাড়ি আসনে এগিয়ে হেমন্ত বিশ্ব শর্মা, জোরহাটে এগিয়ে কংগ্রেসের গৌরব গগৈ। আমাদের কাছে যতটা তথ্য আছে আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আসলে দিন যতটা গড়াবে ঠিক কিন্তু আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে আসবে আর আমরা কিন্তু আপনাদের সামনে পুরো তথ্য তুলে ধরব। পোস্টাল ব্যালট গণনা চলছে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক যে তথ্য তৃণমূল 11 আসনে ও বিজেপি 13 আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে 1 আসনে। এদিকে আসানসোল দক্ষিণে এগিয়ে কিন্তু বিজেপি প্রার্থী অগ্নি মিত্রা। কে বসবে বাংলার মসনদে, তৃণমূল নাকি বিজেপি? কে হবে সেই বাংলার আসল মুখ? কে হতে চলেছে? কি হবে, প্রত্যাবর্তন না পরিবর্তন? কে থাকবে বাংলার মাটিতে, বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস? এবার কিন্তু সারা দেশের সবাই কিন্তু নজর রাখছে সেই দিকটাই। প্রাথমিক গণনায় কিন্তু কেরলে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট, তামিলনাড়ুতে প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছে ডিএমকে। আজকের এই ভোট গণনায় কিন্তু একদম সবাই পাখির চোখ করে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের দিকে এবং অন্যান্য যে রাজ্যগুলিতে নির্বাচন হয়েছিল সেই ফলাফলের দিকেও নজর রয়েছে। সবচেয়ে বেশি নজর কিন্তু প্রত্যেকের রয়েছে পশ্চিমবঙ্গের দিকে। কে থাকছে, মমতা দি নাকি বিজেপি প্রার্থী যিনি যে জায়গাতেই প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই বিজেপি? যে 2 দল কিন্তু আসল মূল যারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই 2টি দল হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত যে খবর, নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন।
এবার যদি পদুচেরির দিকে চোখ রাখি, পদুচেরিতে কিন্তু রঙ্গস্বামীর নেতৃত্বাধীন এনআরসি এগিয়ে, যে জোটে রয়েছে বিজেপি। প্রাথমিক গণনার পরে তেমনটাই দেখা যাচ্ছে। প্রাথমিক গণনায় কেরলে এগিয়ে কংগ্রেস জোট, তামিলনাড়ুতে প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছে, গণনায় এগিয়ে রয়েছে ডিএমকে। এবার উপনির্বাচনের দিকে যদি চোখ রাখি, ধর্মনগর উপনির্বাচনে প্রথম রাউন্ড গণনা শেষ। প্রথম রাউন্ডে এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। প্রথম রাউন্ডে কিন্তু রয়েছেন জহর চক্রবর্তী, এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য। মেদিনীপুর এগিয়ে বিজেপি, শালবনী এগিয়ে তৃণমূল, গড়বেতা এগিয়ে বিজেপি, ডেবরা এগিয়ে বিজেপি, এগিয়ে রয়েছে তৃণমূল কেশপুরে, ক্ষমা করবেন, এগিয়ে রয়েছে বিজেপি নারায়ণগড়ে, দাঁতন যেখানে এগিয়ে রয়েছে বিজেপি, ঘাটাল এগিয়ে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত যে খবরটা পাচ্ছি আমরা, যে তথ্যটা মিলছে, বেশিরভাগ স্থানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। এবার বারবার একই প্রশ্ন আসছে, বাংলায় তাহলে কি পরিবর্তন হতে চলেছে? কারণ এখন পর্যন্ত যে গণনার, শুরুতে তো বলা যায় না, তবুও বলছি যে প্রথমে এখন পর্যন্ত যে গণনার তথ্য আমরা পাচ্ছি, সেই তথ্যে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। বেশিরভাগ কেন্দ্রে কিন্তু এবার পোস্টাল ব্যালটের গণনা শেষ। পশ্চিম বাংলায় কিন্তু ব্যালট গণনা শেষ, তারপরেই শুরু হবে ইভিএম এর গণনা। জনতারা কোন দিকে রায় দিয়েছে, তারা কি চাইছে, পরিবর্তন না প্রত্যাবর্তন, এবার কিন্তু আস্তে আস্তে সেই ভাগ্য নির্ধারণ যারা করেছেন গণদেবতারা, সে যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছেন, যাদের ভাগ্য নির্ধারণ কিন্তু করেছেন সেই ভোটেই। দ্বিতীয় দফা, প্রথম দফা, দ্বিতীয় দফা ভোট হয়েছিল বাংলায়, সেখানে কিন্তু ভাগ্য দেবতারা, কিন্তু গণদেবতারা ভাগ্য নির্ধারণ করেছেন, ব্যালট বক্সে কিন্তু তাদের ভোট দিয়েছেন বা ইভিএম এ দিয়েছেন। এবার আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবে আসলে কি চাইছেন বাংলার লোক, কি চাইছেন পুদুচেরির লোক, কি চাইছেন কেরলের লোক, কি চাইছেন আসামের যারা গণদেবতারা রয়েছেন, কি চাইছেন তামিলনাড়ুর যারা গণদেবতারা রয়েছেন, কাকে চাইছেন, কে বসবে মসনদে। বেশিরভাগ কেন্দ্রে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শেষ হলো, এবার শুরু হবে কিন্তু ইভিএম গণনা। এবার ইভিএম গণনা শুরুর পালা। প্রাথমিকভাবে কিন্তু আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, অন্যদিকে দুর্গাপুর পশ্চিমে এগিয়ে বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ই। এখনকার মতো যে তথ্যগুলো আমাদের কাছে আসছে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বিধানসভা কেন্দ্রে ধর্মনগরের যে উপনির্বাচন হয়েছিল, মূলত সেখানে যিনি বিধায়ক ছিলেন প্রাক্তন প্রয়াত বিশ্ববন্ধু সেন, ক্ষমা করবেন, বিশ্ববন্ধু সেন, তার অকাল মৃত্যুর কারণে কিন্তু সেই উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে যারা লড়েছিলেন তাদের কিন্তু আজকে ভাগ্য নির্ধারণ হবে। কে বসছেন মসনদে সেটা কিন্তু দেখা যাবে আজকের ভোট গণনার পর। সেখানে যিনি আমাদের প্রতিনিধি রয়েছেন দেবাশিস দত্ত, দেবাশিস দার সঙ্গে আমরা কিন্তু বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা কথা বলবো দেবাশিস দার সঙ্গে।
সেখানের যে মূল অবস্থান রয়েছে, ব্যালট পেপার গণনা বা ভোট গণনা কিভাবে চলছে, সেই বিষয়গুলি সবকটা কিন্তু বিষয়ে আমরা কথা বলবো ওনার সাথে। ওনার থেকে পুরো তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কথা বলবো যিনি আমাদের সংবাদ প্রতিনিধি রয়েছেন, তার সাথে কিন্তু আমরা কথা বলবো। দেবাশিস দা, হ্যাঁ দেবাশিস দা, শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত কি খবর রয়েছে? প্রথমে যেটা দর্শকদের জানিয়ে রাখুন, রাজ্যের মানুষ ইতিমধ্যেই জানেন 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ যিনি ছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। সেই উপনির্বাচনের গণনা আজ শুরু হয়েছে যথারীতি সকাল 8টা থেকেই। কিন্তু প্রথম দিকে আবহাওয়া অন্তত দুর্বল থাকা, অর্থাৎ কিছুটা হালকা বৃষ্টি থাকায় কিছুটা ব্যাঘাত ঘটে। তো সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বিশেষ করে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম দলের প্রার্থী সহ কাউন্টিং এজেন্টরা সারিবদ্ধভাবে গণনা কেন্দ্রে আসে। ধর্মনগর শহরের টিএমসি ধর্মনগর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্র চলছে। এই বালিকা বিদ্যালয়ে প্রতিটি রাজনৈতিক দলের এখানে উল্লেখ করা প্রয়োজন, এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থী ছিলেন জগৎ চক্রবর্তী এবং কংগ্রেস দলের প্রার্থী ছিলেন চয়ন ভট্টাচার্য। পাশাপাশি সিপিএম দলের প্রার্থী ছিলেন অমিতাভ দত্ত, আমরা বাঙালি দলের প্রার্থী ছিলেন বিভাস রঞ্জন দেবনাথ, এসইউসিআই প্রার্থী ছিলেন সঞ্জয় চৌধুরী, নির্দল প্রার্থীও একজন ছিলেন যিনি আগরতলা সূর্যমণি নগরের বাসিন্দা বজরাল দেবনাথ। মোট 6 জন প্রার্থী এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ছিলেন। এই 6 জন প্রার্থী কিন্তু আজকের এই গণনা কেন্দ্রে রয়েছেন। ওনারা ওনাদের কাউন্টিং এজেন্টদের নিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন। প্রবেশ করার সময় যারা নিরাপত্তা রক্ষী বাহিনী ছিলেন বা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদেরকে তল্লাশি করে তাদের সচিত্রপত্র দেখে তাদেরকে ভিতরে প্রবেশ করান। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, এই গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষীরা মজুদ রয়েছে। এবং গণনা কেন্দ্রের দুপাশে একদিকে বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি রেকর্ড সংখ্যক মাত্রায় রয়েছে এবং তুলনামূলকভাবে কম হলেও কংগ্রেস এবং সিপিএম দলের কর্মী সমর্থকরাও কিন্তু গণনা কেন্দ্রের বাইরে মজুদ রয়েছে। গণনা কেন্দ্রের প্রথম দিকেই পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। প্রথম দিকে যা বললাম, হালকা বৃষ্টি থাকায় কিছুটা ব্যাঘাত ঘটলেও এখন আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার এবং মেঘমুক্ত পরিবেশ রয়েছে এবং কোনো ধরনের ভয় ভীতি বা সন্ত্রাস নেই এবং মুক্ত পরিবেশেই গণনা কেন্দ্র হচ্ছে, শান্তিপূর্ণভাবেই হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের গণনা কেন্দ্রের কোনো রেজাল্ট বা গণনা কেন্দ্রের কোনো পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কোনো কিছু জানানো হয়নি। আমরা যারা সংবাদ প্রতিনিধিরা রয়েছি, আমরা সবাই গণনা কেন্দ্রের ভিতরেই রয়েছি। আমাদের জন্য নির্দিষ্ট ঘর রয়েছে এবং আমরা সেই প্রেস কাউন্টার থেকেই কিন্তু আমরা আমাদের বুথ কভারেজ করছি। আচ্ছা আচ্ছা, একসাথে কিন্তু দেখা যাচ্ছে যারা লড়াই করেছেন তারা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একসাথেই তারা গণনা কেন্দ্রে প্রবেশ করছেন। বেশ, এই চিত্রটা বেশ ভালো লাগে। তারপরেও কেন নির্বাচনোত্তর সন্ত্রাস হয় সেটাই আসলে আমাদের কাছে আসলে বড় প্রশ্ন। দেবাশিস দা, সেখানে নিরাপত্তা তো 163 ধারা করা হয়েছে, তাই তো? একদম 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 এখানে উল্লেখ করা প্রয়োজন, যখন যারা বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা কিংবা রাজনৈতিক দলের প্রার্থীরা যখন প্রবেশ করেন তখন কিন্তু আমরা বিজেপি দলের প্রার্থী জগৎ চক্রবর্তী কিংবা কংগ্রেস দলের প্রার্থী চয়ন ভট্টাচার্য কিংবা সিপিএম দলের প্রার্থী অমিতাভ দত্ত, মূলত এই 3 প্রার্থীর মধ্যেই বা এই 3 দলের মধ্যেই কিন্তু লড়াইটা হচ্ছে বা হয়েছে এবং 3 দলের প্রার্থী চয়ন ভট্টাচার্য কিংবা অমিতাভ দত্ত কিংবা জগৎ চক্রবর্তীর সাথে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম। 3 দলের প্রার্থীর মধ্যেই কিন্তু একটা হাসি মুখ আমরা পরিলক্ষিত করতে পেরেছি এবং যদিও ওনারা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি, 3 প্রার্থী কিন্তু জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। যদিও জগৎ চক্রবর্তী একটু আগবাড়িয়েই বলেন যে সময়ের অপেক্ষা কিছুক্ষণ অপেক্ষা করুন, অবশ্যই আমি আপনাদেরকে কথা বলবো,
আপনাদের সামনে আমি মোকাবেলা করবো, কিংবা আপনাদের মুখোমুখি হয়ে আমি নিশ্চয়ই আমার প্রতিক্রিয়া ব্যক্ত করবো, কিছুটা সময় অপেক্ষা করুন। অপরদিকে চয়ন ভট্টাচার্য, যিনি কংগ্রেস দলের প্রার্থী বা সিপিএম দলের প্রার্থী, যিনি অমিতাভ বচ্চন, তাদের মুখে হাসি দেখলো, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি। তবে এটা উল্লেখ করা প্রয়োজন যে এখন পর্যন্ত কিন্তু গণনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা পরিলক্ষিত করা যায়নি। আচ্ছা আচ্ছা, মানে ওখানে যে জমায়েত হয়েছে তাদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখা যাচ্ছে? যারা যারা সমর্থনে, যারা প্রার্থীরা সমর্থনে যারা রয়েছেন ওখানে, জনতারা যারা ভিড় করে আছেন, দলে দলে যে যোগদান করেছেন ওখানে, তারা অধীর অপেক্ষায় রয়েছেন যে কে আসলে জিতবে, কে আসলে এগিয়ে থাকবে, সেই বিষয়টা দেখার জন্য, যারা জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন, তাদের মধ্যে কেমন কেমন উচ্ছ্বাস দেখলেন? এখানে বলে রাখা প্রয়োজন, যদিও আমি এখন গণনা কেন্দ্রের ভিতরে রয়েছি, যখন আমরা গণনা কেন্দ্রের বাইরে ছিলাম তখন গণনা কেন্দ্রের যে গণনা কেন্দ্র রয়েছে পিএমসি ধর্মনগর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ডান দিকে প্রচুর সংখ্যক, রেকর্ড সংখ্যক কিন্তু শাসক বিজেপি দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিল, এবং উল্টো দিকে ছিল কিন্তু কংগ্রেস এবং সিপিএম দলের। তবে তুলনামূলক কিন্তু কংগ্রেস এবং সিপিএম দলের কর্মী সমর্থকদের উপস্থিতি নগণ্য ছিল বলা যায়। তবে শাসক বিজেপি দলের কর্মী সমর্থক যেভাবে রেকর্ড সংখ্যক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি, তাদের ভিতরে কিন্তু একটা আত্মবিশ্বাস বা তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম আপনারা জয়ের ব্যাপারে কতটুকু আত্মবিশ্বাসী, বা আপনাদের দলের প্রার্থী তথা বিজেপি দলের প্রার্থী জয় চক্রবর্তী জেতার ব্যাপারে আপনারা কতটুকু আত্মবিশ্বাসী রয়েছেন। তারা 100% বললেন। এবং অপরদিকে কিন্তু কংগ্রেস এবং সিপিএম দলের কর্মী সমর্থকদের নগণ্য উপস্থিতি থাকলেও তারা কিন্তু কেউ কোন ধরনের কোন কর্মী কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি প্রকাশ্যে। আচ্ছা, সকাল কটা থেকে গণনা শুরু হয়েছে ব্যালট পেপার? সকাল 8:10 নাগাদ কিন্তু যারা কাউন্টিং এজেন্ট কিংবা প্রার্থী সবাই ভিতরে প্রবেশ করেছে, এবং তারপর থেকে 8:20 নাগাদ যে সিল করার রুম ছিল সেই রুমটাকে তারা ভেঙে কিন্তু পোস্টাল ব্যালট কিন্তু এনে গণনা কেন্দ্রে প্রবেশ করা শুরু হয়েছে। আচ্ছা, তালা খুলে তারপর ব্যালট পেপার, পোস্টাল ব্যালটের যে বক্সগুলো নেওয়া হয়েছে। একদম গণনা হয়ে, মানে এখন তো রাউন্ড শেষ নাকি ব্যালট পেপারের? চলছে, আর কিছুক্ষণের মধ্যেই ধরুন আর 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো বা আমরা পোস্টাল ব্যালটের এই সংখ্যাটা আমরা জেনে নিতে পারবো। যদিও অফিসিয়ালি জানতে একটু সময় লাগবে, তবে আমরা জানতে পারবো, আমরা আশা রাখছি 10 থেকে 15 মিনিটের মধ্যেই। আচ্ছা, দেবাশিস দা একদম নজর রাখবেন ওইদিকে। আমরা কিন্তু বারবার আপনার কাছে আসব, সেই বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়গুলো আমাদের যারা রয়েছেন দর্শক বন্ধুরা তাদের কাছে সামনে তুলে ধরার জন্য। একটা কথা বলা প্রয়োজন যে এই গণনা কেন্দ্রকে কেন্দ্র করে বা বুথকে কেন্দ্র করে বা গণনাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষী বাহিনী, যেমন রাজ্য পুলিশের পক্ষ থেকে রয়েছে, কিংবা টিএসআর, রাজ্য পুলিশের পাশাপাশি টিএসআর এবং আধাসামরিক কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীরাও রয়েছে। পাশাপাশি এখানে আমরা ডিআইজি রতনরঞ্জন দেবনাথ কিংবা উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এবং ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মার নেতৃত্বেও কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, এবং ওনারা সশরীরে কিন্তু গণনা কেন্দ্রের ভিতরে এবং বাইরে কিন্তু ওনারা কিন্তু রয়েছেন। মানে একদম আঁটো নিরাপত্তা ঘেরাটোপে কিন্তু রাখা হয়েছে ভোট গণনাকে। একদম এটা বলাই যায়, এটা অনেক করেই বলা যায়। একদম। আমরা বারবার আসবো আপনার কাছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানার ইচ্ছে আছে যে সকাল সকাল যখন প্রার্থীরা ভোট কেন্দ্রের দিকে, মানে ভোট গণনা কেন্দ্রের দিকে যখন যাচ্ছিলেন, এর আগের কোনো ধরনের আপনার কাছে কোনো নজর পড়েছে বা কোনো খবর রয়েছে যে তাদের সকাল সকাল কি করেছেন? আমরা যখন ভোট গণনা শুরু হয়নি সকাল 6:30-7টা নাগাদ, কিন্তু আমরা প্রতিটা রাজনৈতিক দলে, বিশেষ করে বিজেপি দল কিংবা কংগ্রেস এবং সিপিএম দলের যে পার্টি অফিস রয়েছে বা দলীয় অফিস রয়েছে, সেই দলীয় অফিসের সামনে আমরা দেখেছিলাম কংগ্রেস দলের অফিসের সামনে দলীয় কর্মীরা এবং সিপিএম দলের কর্মীরাও উপস্থিত ছিলেন, এবং ওরা ভোট গণনা কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি বিজেপি দলের দলীয় অফিসও আমরা গিয়েছিলাম, সেখানে বিজেপি দলের পক্ষ থেকে দলীয় অফিস প্রাঙ্গণে ওনারা যে পাথর বুঝ যেটা বোঝায় সেটা ওনারা খেয়ে দিয়ে এখান থেকে রওনা হয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিজেপি দলের প্রার্থী জয় চক্রবর্তী, যিনি সহধর্মিনী তথা ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের
প্রাক্তন চেয়ারম্যান বর্ণালী গোস্বামী কিন্তু গতকাল দমনগরে ছিলেন না, উনি আগরতলাতে ছিলেন। উনি একটা পারিবারিক কাজে, যদিও উনি 8:20 নাগাদ জনশতাব্দী এক্সপ্রেসে এই ট্রেনে উনি দমনগর স্টেশনে নামেন এবং উনি দলীয় অফিসেই রয়েছেন। অনেক পরিশ্রম করেছেন তিনি। যেদিন থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেদিন থেকে কিন্তু তিনি মাঠে ময়দানে চষে বেরিয়েছেন। এটা একদম বলা বাহুল্য যে বিজেপি দলের প্রার্থী অফিসিয়ালি জহর চক্রবর্তী হলেও যেদিন থেকে বিজেপি দলের পক্ষ থেকে দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর নাম প্রকাশ করা হয়েছে, সেদিন থেকে জহর চক্রবর্তীর সাথে কোনো অংশেই কম নয়। অত্যন্ত বলা যায় জহর চক্রবর্তী থেকে 100% কিংবা 200% হলে বেশি হবে। দিন রাত কিন্তু পরিশ্রম করেছেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বর্ণালী গোস্বামী। প্রতিটি বাড়িতে বাড়ি বাড়ি প্রচার কিংবা উঠান সভা বলো বা গরুয়া সভা বলো কিংবা কর্মী সভা বলো, প্রকাশ্য সভা বলো, বাজার সভা বলো, প্রতিটি সভাতে কিন্তু আমরা কিন্তু বর্ণালী গোস্বামীকে দেখতে পেয়েছি। আমরা আরেকটা বিষয় যদি কথা বলি দেবাশিস দা, সেটা হচ্ছে যে প্রথম যে বিধানসভা নির্বাচনে এর আগে যে নির্বাচনে তখন যখন লড়াই হয়েছিল বিভিন্ন দলের, তখন কিন্তু মানে রাজ্য ভরে যে লড়াই হয়েছিল বিধানসভা লড়াই, সেখানে কিন্তু চয়ন ভট্টাচার্য মাত্র কিছু ভোটের ব্যবধানে উনি বিজিত হয়েছিলেন। তো এবার কি মনে হয় উপনির্বাচনে কি হতে চলেছে, তোমার মতে কি? প্রথমে আমাদের লক্ষ্য করা প্রয়োজন, কিন্তু এটা কিন্তু বলা বাহুল্য যে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তথা রাজ্য বিধানসভা অধ্যক্ষ ছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে কিন্তু এই ভোটটা হয়েছে কিন্তু, বা আজকে গণনা কেন্দ্রে গণনা শুরু হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই 56 বিধানসভা কেন্দ্রের উপর কিন্তু রাজ্যের সরকার কিন্তু পরিবর্তন হচ্ছে না। আজকে যদি আমরা যুক্তির খাতিরে যদি বলি যে শাসক বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী যদি ভোটে হেরেও যান তাহলে কিন্তু রাজ্যের বিজেপি সরকার কিন্তু উৎখাত হয়ে যাবে, এটা কিন্তু ভাবলে আমাদের ভুল হবে। তবে হ্যাঁ, এটা একটা প্রেস্টিজ লড়াই শাসক বিজেপি দলের হয় যে জহর চক্রবর্তী উনি একটা বিজেপি দলের প্রার্থী হলেও জহর চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু বুথ ক্যাম্পিং কিংবা ধরেন বুথের প্রাককালে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচার ছিল, কংগ্রেস, সিপিএম, আমরা বাঙালি, এসইসিআই নির্দলের পক্ষ থেকে যারা বুথ ক্যাম্পিং করেছিলেন কিংবা আগরতলা থেকে সুদূর আগরতলা কিংবা বহিরাজ্য থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে কিন্তু প্রকাশ্য সভা কিংবা কর্মী সম্মেলন করেছিলেন, কেউ কিন্তু জহর চক্রবর্তীর বিরুদ্ধে, ব্যক্তিগত জহর চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু কেউ কোনো কথা বলতে পারেনি। কারণ গোটা 56 বিধানসভা কেন্দ্রের মানুষ জানে জহর চক্রবর্তী নম্র ভদ্র লোক এবং ওনার সাথে কিন্তু সবার একটা সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক কি ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের পরিবার সম্পর্কে কিন্তু কেউ আজ পর্যন্ত কোনো বিরোধীরা, বিশেষ করে কোনো বিরোধী বিজেপি বিরোধী কোনো রাজনৈতিক দল কেউ কোনো আঙুল তুলতে পারেনি। এখানে উল্লেখ করা প্রয়োজন রাজ্যের সুধীন্দ্র দাশগুপ্ত যখন রাজ্য বিজেপি দলের সভাপতি ছিলেন তখনের সময়ে কিন্তু এই জহর চক্রবর্তীর শ্বশুর তথা জহর চক্রবর্তীর যিনি সহধর্মিনী রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বর্ণালী গোস্বামীর পিতা রসিকলাল গোস্বামী কিন্তু ছিলেন রাজ্য বিজেপি দলের অন্যতম সক্রিয় সদস্য। এবং ত্রিপুরা রাজ্যে 10টা যদি আমরা সেই সময়কার দলীয় কর্মীদের নাম বলি, তার মধ্যে কিন্তু অন্যতম নাম ছিল কিন্তু এই জহর চক্রবর্তীর শ্বশুর রসিকলাল গোস্বামী। উনি আবার আইনজীবীও ছিলেন এবং রসিকলাল গোস্বামীর সাথে কিন্তু গোটা ধর্মনগর বিধানসভার প্রতিটি শহরবাসী কিংবা প্রতিটি নাগরিকের সুসম্পর্ক রয়েছে। সেই সুসম্পর্কটা কিন্তু আজ অব্দি সেই জহর চক্রবর্তী বলুন কিংবা বর্ণালী গোস্বামী বলুন তাদের পারিবারিক পরিবারের পক্ষ থেকে কিন্তু এখনো অটুট রয়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা। আমরা সঙ্গে কিন্তু থাকবে আর নজর রাখবেন কিন্তু এখন ভোট গণনা কেন্দ্রে কি হচ্ছে, প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা দিতে চাই। আমরা দায়িত্ব নিয়েছি নিউজ নাওর তরফ থেকে, সেখানে কিন্তু দেবাশিস দাও কিন্তু সকাল থেকে সেই ভোট গণনা কেন্দ্রে কিন্তু রয়েছেন। সেই দায়িত্বটা কিন্তু তাঁর কাঁধে কিন্তু আরও সবচেয়ে বড় দায়িত্ব আমরা কিন্তু দিয়ে রেখেছি যে না দাদা আপনি কিন্তু পুরো বিষয়টা তুলে ধরবেন। দাদা আবারও কিন্তু আপনার সাথে ফোনে আসবো, আপনার সাথে কথা বলবো আর আপডেটটা কিন্তু আপনার কাছ থেকে নেব অবশ্যই। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের ধর্মনগরের যিনি প্রতিনিধি দেবাশিস দত্ত, দেবাশিস দার সঙ্গে কথা বলছিলাম এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বললাম। এবার ভোট গণনা কেন্দ্রেরও কিন্তু যে চিত্রটা রয়েছে বাইরে বা ভেতরে বা প্রার্থীরা সকাল থেকে কি কি করেছেন আমরা কিন্তু সেই প্রত্যেকটা জিনিস দেবাশিস দার
দেবাশিস দা যেটা বললেন আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবার বাকিটাও কিন্তু দেবাশিস দা বলবেন, আমরা কিন্তু তথ্য তুলে ধরবো, উপনির্বাচনের কি ফলাফল হচ্ছে, কি না হচ্ছে, কি চিত্র রয়েছে, প্রত্যেকটা জিনিস। এবার যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, বা আমরা যদি 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেখানের যে ভোট মানে আসন, মোট আসন কি কি রয়েছে আমরা যদি আপনাদের সামনে তুলে ধরি। আসামে রয়েছে 126টা আসন, কেরলে রয়েছে 140, এবং অ্যাসেম্বলির যে পুদুচেরিতে রয়েছে 30টা, তারপর তামিলনাড়ুতে রয়েছে 234, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 294। সেখানে আমরা যদি আবার পশ্চিমবঙ্গের যদি ভোট গণনার কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু প্রথম রাউন্ডের গণনা কিন্তু শেষে নাকাশি পাড়ায় এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। সেখানে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী নাকাশি পাড়ায়। প্রাথমিকভাবে যে তথ্য এসছে, যে ট্রেন্ড অনুযায়ী নাকাশিপাড়া কেন্দ্রে এগিয়ে কল্লোল খাঁ রয়েছে তৃণমূল প্রার্থী। প্রাথমিকভাবে যে কমিশন থেকে যে প্রাপ্ত তথ্য অনুযায়ী 3 আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, 1 আসনে রয়েছে তৃণমূল এগিয়ে। এখন পর্যন্ত কিন্তু এই তথ্যই আমরা পাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং তৃণমূল প্রার্থী 1টা আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, 3টি আসনে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি। প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। এদিকে যদি প্রথম রাউন্ড গণনা শেষে যদি বহরমপুরের দিকে নজর রাখি, সেখানে কিন্তু প্রথম রাউন্ডের গণনার পরে তিনি পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী যিনি অধীর চৌধুরী, উনি কেন্দ্রে প্রায় 1200 ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে কিন্তু তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার প্রার্থী হলো তৃণমূলের, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন রাসবিহারী কেন্দ্রে। সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন স্বপন দাশগুপ্ত, যে জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী, বেলেঘাটাতেও এগিয়ে তৃণমূল প্রার্থী। বেশিরভাগ কেন্দ্রে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শেষ। সেই গণনার পর কিন্তু যে তথ্য উঠে এসেছে আমাদের কাছে, সেটাই আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে, এবার ইভিএম গণনা শুরু। সেই নিরিখে কিন্তু যে তথ্য চলে আসবে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, একের পর এক কিন্তু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা কিন্তু বারবার বলছি যে 5টি রাজ্যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের দিকে, ফলাফলের দিকে কিন্তু দেশব্যাপী তাকিয়ে আছে, নজর দিয়ে রাখছে, বিশেষ নজর কিন্তু দিয়ে রেখেছে বাংলার দিকে। কে থাকবে সেখানে, কে বাংলার মাটিতে থাকবে, মসনদে বসবে, পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে, সেখানে কে বসবে, বিজেপি না তৃণমূল কংগ্রেস, এই দিকে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু নজর রাখছে পাখির মতো যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। এত বছর ধরে কিন্তু দাপিয়ে কাজ করে গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে সেখানে দেখা যাক কে আসছে, বিজেপি নাকি তৃণমূল, কে আসবে সেই মসনদে, কে বসবে, জনতা আসলে কি চাইছে, কি দিয়েছে তাদের রায়। ভোট বাক্স খুললে কিন্তু সেই ভাগ্য নির্ধারণ হবে যে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থী দিয়েছেন বিভিন্ন দলের। সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 2টি দলেরই, ক্ষমা করবেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মূল যারা প্রতিদ্বন্দ্বী করছে। এর মধ্যে আসলে জনতারা কার দিকে ঝুঁকেছে, কার দিকে রায় দিয়েছে, কে রয়েছে এগিয়ে, কে রয়েছে পিছিয়ে, এখন পর্যন্ত যে তথ্য, সকাল সকাল যে তথ্য, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে রয়েছেন। যতটা দিন গড়াবে ততটাই তথ্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এদিকে কিন্তু নজর থাকবে আবার ত্রিপুরার উপনির্বাচনের দিকে, যেখানে ধর্মনগরে 56 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেই ফলাফলও কিন্তু আজকে, সেই ফলাফলের দিকেও আমরা নজর রাখবো, প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কিন্তু আপনারা থাকবেন সঙ্গে আমাদের সাথে, আপনাদের মুঠো ফোনের স্ক্রলে কিন্তু শুধু নিউজ নাওকে রাখবেন। এবার প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আপনাদের সামনে
সময় থেকে একদম যেই সময় চলছে সেই সময়ের কিন্তু তথ্য আপনাদের সামনে একদম তুলে ধরবো, সবার আগে কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। প্রথম রাউন্ড গণনা শেষ, ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী, যেখানে সিপিএম এর ভরাডুবি হয়েছিল সেই অসাধারণ এক যুদ্ধের ফলে, যে ভোট লড়াইয়ের ফলে এসেছিল তৃণমূল কংগ্রেস বাংলায়, সেখানে কিন্তু সিপিএম এর নামগন্ধ মোটামুটি একদম ছিলই না, পুরো একদম পরিষ্কার করে দেওয়া হয়েছিল। সেই জায়গাতে প্রথম রাউন্ড গণনা শেষে কিন্তু ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী। দেখা যাক কার ভাগ্য কি নির্ধারণ হয়েছে সেই জনতার রায়ে, এটা কিন্তু আমরা চোখ রাখবো। সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা সিপিএম এর 618 ভোটে ডোমকলে এবার প্রথম রাউন্ডের শেষে কিন্তু এই তথ্যটি আমাদের কাছে এসছে যে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা এগিয়ে রয়েছেন 618 ভোটে ডোমকলে, যেটা প্রথম রাউন্ড গণনা হয়েছে। এদিকে নাকাশিপাড়ায় রয়েছে তৃণমূল প্রার্থী এগিয়ে কল্লুল খাঁ, যিনি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। মোট এখন পর্যন্ত যে প্রাথমিকভাবে যে কমিশন থেকে আমরা তথ্য পেয়েছি সেখানে কিন্তু সেই তথ্য অনুযায়ী 3টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং একটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। দেখা যাক, সারাদিন একটু একটু সময় গড়াবে, ঘড়ির কাঁটা যতটা ঘুরবে ততটা কার ভাগ্য নির্ধারণ হচ্ছে, কিভাবে জনতারা ভাগ্য কিভাবে নির্ধারণ করেছে সেটা কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু সারাদিন আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের কাছে পুরো তথ্য কিন্তু তুলে ধরবো। আমরা সারাদিন লাইভ আছি, একদম চোখ রাখবেন আপনারা নিউজ নাওয়ার পর্দায়। আমার পরেই কিন্তু আমার যে সহযোদ্ধা প্রাণেশ, সেও আসবে, সেও কিন্তু তথ্য তুলে ধরবে আপনাদের কাছে। পুরো 5 রাজ্যের যে নির্বাচনের যে ফলাফল, আজকে ভাগ্য নির্ধারণ, সেই গণনার দিকেও সে নজর রাখবে, আপনাদের সামনে তুলে ধরবে এবং অবশ্যই নির্বাচনের যে তথ্য আসবে গণনার, সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। পাঁচটি রাজ্যের যে নির্বাচনের কিন্তু প্রত্যেকটা গণনার পরে যে রেজাল্ট আসছে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। খড়গপুরেও কিন্তু খড়গপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামে 3100 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। রাউন্ড গণনা কিন্তু শেষ, সেখানে ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী। মুস্তাফিজুর রহমান রানা 618 ভোটে এগিয়ে রয়েছেন। নাকাশিপাড়া এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কল্লুল খাঁ। নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে 3 আসনে এগিয়ে বিজেপি এবং 1 আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরী পিছিয়ে পড়লেন, ওই কেন্দ্রে প্রায় 1200 ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। প্রাথমিকভাবে রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, ওই কেন্দ্রে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন স্বপন দাশগুপ্ত। জাঙ্গিপাড়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। বেলেঘাটাতেও এগিয়ে তৃণমূল প্রার্থী।
इधर जगह तो उल्टा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से नहीं निकाल के সরু জুতো আছে অসুবিধা আছে না সরু জুতো ও এখানে धक्का दिल इधर जगह तो उल्टा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से नहीं
কালকে धक्का दिल जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से Aynen. धक्का दिल
धक्का दे रहे हैं भाई इधर जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से मिंटू दा आए निकाल के সরু জুতা সরু জুতা সরু জুতা अरे दादा ना धक्का दे रहे हैं इधर जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से मिंटू दा आए
निकाल के धक्का दिल इधर जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা Nein. Okay.
धक्का दे रहा हूँ इधर जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা नहीं निकाल के शुरू जो करते हैं उसके अंदर ना शुरू करते हैं ओ हम अरे दाना धक्का दे रहा हूँ इधर जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা नहीं
निकाल के धक्का दिल जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা नहीं धक्का दिल जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা Thank you.
Nein, nein, nein. কালকে সরু জুতো আছে শিখে নিস না সরু জুতো ধাক্কা দিলেন जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা Nein, nein, nein. কালকে
भाई इधर जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা आइंदा धक्का दिल इधर जगह तो उठा सकता है वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से মিন্টু দা মিন্টু দা নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। শুরুতেই আমার সহকর্মী মীনাক্ষী ছিল সকাল থেকে আপনাদের সঙ্গে উপনির্বাচন নিয়ে আলোচনা করেছে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের কি ফলাফল রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ত্রিপুরার দিকে যদি নজর রাখি তাহলে দেখতেই হচ্ছে ধর্মনগর উপনির্বাচনে যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলোর নাম একবার আপনাদেরকে অবগত করিয়ে দিচ্ছি। আমরা বাঙালি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন তিনি ছিলেন বিভাস রঞ্জন দাস, বিজেপির থেকে জহর চক্রবর্তী, কংগ্রেস থেকে চয়ন ভট্টাচার্য, সিপিআইএম থেকে অমিতাভ দত্ত, এসইউসিআই থেকে সঞ্জয় চৌধুরী, নির্দল থেকে ব্রজলাল দেবনাথ। এবার আপনাদেরকে বলে দিচ্ছি তৃতীয় রাউন্ড গণনার পর যে ফিগার উঠে আসছে নির্বাচন কমিশন থেকে দেওয়া তথ্য অনুযায়ী জহর চক্রবর্তী ভোট পেয়েছেন 18,754 এবং চয়ন ভট্টাচার্য ভোট পেয়েছেন 4,766 এবং অমিতাভ দত্ত পেয়েছেন 4,371 এবং বিভাস রঞ্জন দাস পেয়েছেন 224টি ভোট এবং সঞ্জয় চৌধুরী পেয়েছেন 188 ভোট এবং
ব্রজলাল দেবনাথ পেয়েছেন 91 ভোট এবং নোটাতে পড়েছে 361টি ভোট, মাফ করবেন 316টি ভোট পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখি বিজেপির যিনি প্রার্থী রয়েছেন জহর চক্রবর্তী, তিনি কিন্তু শুরু থেকেই প্রথমের দিকে এগিয়ে ছিলেন এবং অন্যান্য যে সমস্ত প্রার্থীরা ছিল বিভিন্ন দলের তারা কিন্তু পিছিয়ে রয়েছে। এই যে ফিগারটি বললাম তা হচ্ছে তৃতীয় রাউন্ড গণনার পর যে ফিগার উঠে আসছিল সেই ফিগার। আবার একবার অবগত করিয়ে দিচ্ছি আপনাদেরকে, জহর চক্রবর্তী কিন্তু 18,754টি ভোট পেয়েছে ইতিমধ্যে তৃতীয় রাউন্ড গণনার পর এবং তিনি লিড করছেন 13,988 ভোটে, অর্থাৎ 13,988 ভোটে কিন্তু জহর চক্রবর্তী এগিয়ে রয়েছে এবং পিছিয়ে রয়েছেন চয়ন ভট্টাচার্য, যিনি রয়েছেন কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন 13,988 ভোটে। তিনি প্রাপ্য ভোট পেয়েছেন 4,766 এবং সেই জায়গায় দাঁড়িয়ে অমিতাভ দত্ত পেয়েছেন 4,371, তিনি রয়েছেন 14,383 ভোটে পিছিয়ে রয়েছেন জহর চক্রবর্তীর থেকে। অন্যদিকে রয়েছে বিভাস রঞ্জন দাস, তিনি পেয়েছেন 224 ভোট, সে জায়গায় তিনি পিছিয়ে রয়েছেন 18,530 ভোটে তিনি পিছিয়ে রয়েছেন। সঞ্জয় চৌধুরী পেয়েছেন 188 ভোট, তিনি পিছিয়ে রয়েছেন 18,566 ভোটে এবং ব্রজলাল দেবনাথ যিনি রয়েছেন নির্দল প্রার্থী, যিনি রয়েছেন ব্রজলাল দেবনাথ, তিনি 91টি ভোট পেয়েছেন এবং পিছিয়ে রয়েছেন 18,663 ভোটে এবং নোটাতে পড়েছে 316টি ভোট। সে জায়গায় তৃতীয় রাউন্ড গণনার পর নির্বাচন কমিশন থেকে এই তথ্য উঠে আসছে। এখন আরেকটি রাউন্ড গণনা বাকি রয়েছে, নির্বাচন কমিশন থেকে যে তথ্য আমরা পাচ্ছি সেখানে কিন্তু বলাই বাহুল্য বিজেপির যিনি প্রার্থী রয়েছেন জহর চক্রবর্তী, তিনি কিন্তু প্রথম থেকে লিড করছে। এবার আমি পশ্চিমবঙ্গের দিকে যদি নজর রাখি, সেখানে কিন্তু পরদে পরদে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছেন বিভিন্ন দল থেকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যারা রয়েছেন, বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন, তাদের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছিল। সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যে ফিগার উঠে আসছে তা হচ্ছে বিজেপি ইতিমধ্যেই 113টি আসনে লিড করছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু লিড করছে 87টি আসনে এবং কংগ্রেস লিড করছে 3টি আসনে এবং সিপিআইএম লিড করছে 1টি আসনে। সে জায়গায় যদি বলি, সিপিআইএম একটা সময় পশ্চিমবঙ্গে প্রায় 35 বছরের রাজত্ব করেছিল, তারপর মমতা সরকার 2011 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তারপর থেকে পরপর 3বারের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 2026 সালের নির্বাচনে যে ফিগার আমরা দেখতে পাচ্ছি সেই ফিগারে কিন্তু বলা চলে সকাল থেকে যে ফিগার উঠে আসছে, বিজেপি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সরকার গঠনের দিকে কিন্তু ধাপ ধাপ এগিয়ে এবং তৃণমূল আরেকটি যে বিষয় সিপিআইএম যে জায়গায় 35 বছর রাজত্ব করেছিল পশ্চিমবঙ্গে, সে জায়গায় দাঁড়িয়ে বিগত দিনগুলোতে শূন্য ছিল ওদের আসন সংখ্যা। এবার আমরা দেখেছি প্রচারে কিন্তু বিভিন্ন প্রার্থী, যেমন দীপশিতা ধর রয়েছিলেন হেভিওয়েট প্রার্থী, প্রত্যেকেই কিন্তু ওদের নিজের জায়গা ধরে রাখার জন্য লড়েছে, মাঠে ময়দানে দিন রাত এক করে প্রত্যেকেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। আপনাদেরকে বলে দিচ্ছি, উত্তর 24 পরগনা থেকে যে ফিগার উঠে আসছে সেখানে টিএমসি মোট আসন সংখ্যা 33 রয়েছে, সেখানে টিএমসি পেয়েছে 6টি আসন, বিজেপি পেয়েছে 16টি আসন এবং কংগ্রেস 0, সিপিআইএম 0 এবং ঝাড়গ্রামে 5 রাউন্ড শেষে 8,000 ভোটে এগিয়ে রয়েছে লক্ষ্মীকান্ত সাউ। যে ফিগার উঠে আসছে নির্বাচন কমিশন থেকে যে তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্য থেকে এই ফিগার কিন্তু উঠে আসছে। আবার একবার বলে দিচ্ছি, যে সংখ্যাটা 113 ছিল বিজেপি, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 115তে এবং তৃণমূল 88তে গিয়ে ঠেকেছে এবং কংগ্রেস 3টি আসন পেয়েছে এবং লেফট 1টি আসন পেয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যত বেলা গড়াবে, এখন ঘড়ির কাঁটায় 10টা 40 বাজে, আরও যত সময় গড়াবে তত কিন্তু ফিগারটা স্পষ্ট হবে। অন্যদিকে যদি নজর রাখি বিভিন্ন রাজ্যগুলোর দিকে, মোট 5টি রাজ্যে কিন্তু ভোট হচ্ছে, উপনির্বাচন হচ্ছে ত্রিপুরাতে। দমদম এবং দক্ষিণে এগিয়ে রয়েছে ভাঙড়ে তৃণমূল প্রার্থী এবং ভাঙড়ে এগিয়ে তৃণমূলের শওকত মোল্লা 5,201 ভোটে চারটি আসন এবং বিজেপি পেয়েছে আসন এবং হাওড়ার দিকে যদি রাখি তাহলে 16।
যত বেলা গড়াচ্ছে তত পাল্লা ভারী হচ্ছে, এরকমটাই কিন্তু আমরা দেখছি। ঝাড়গ্রামের দিকে যদি নজর রাখি, সেখানে 4টি আসন রয়েছে। তৃণমূল কংগ্রেস পেয়েছে 3টি আসন এবং তৃণমূল কংগ্রেস 1টি আসন এবং বিজেপি পেয়েছে 3টি আসন। পুরুলিয়ার দিকে যদি নজর রাখি, সেখানে বিজেপি পেয়েছে 7টি আসন এবং টিএমসি পেয়েছে 2টি আসন। সেই ক্ষেত্রে কংগ্রেস এবং লেফট খাতা খুলতে পারেনি, এরকমটাই নির্বাচন কমিশন থেকে উঠে আসছে। আলিপুরদুয়ারের দিকে যদি নজর রাখি, সেখানে 5টি আসন রয়েছে, সেখানে বিজেপি পেয়েছে 4টি আসন এবং টিএমসি খাতা খুলতে পারেনি এবং 1টি পেয়েছে আদার্স। বাঁকুড়ার দিকে যদি নজর রাখি, সেখানে 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 9টির মধ্যে ইতিমধ্যেই গণনা প্রায় সম্পূর্ণ হয়েছে, 8টি পেয়েছে বিজেপি এবং বাকিগুলোর গণনা এখনো চলছে। পূর্ব বর্ধমানের দিকে যদি নজর রাখি, তাহলে 16টি আসন সংখ্যা রয়েছে, 7টি বিজেপি পেয়েছে, টিএমসি পেয়েছে 5টি এবং পশ্চিম বর্ধমানের দিকে যদি নজর রাখি, ওখানে 9টি আসন রয়েছে, বিজেপি 9টির মধ্যে 9টিতেই এগিয়ে রয়েছে এবং টিএমসি রয়েছে পিছিয়ে। প্রত্যেক কটা বিধানসভা কেন্দ্রে যদি আমরা নজর রাখি, তাহলে প্রত্যেক কটা জায়গায় কিন্তু বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা। যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পেরেছি, 2021 সালে কিন্তু একটা বিজেপির প্রভাব সেখানে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। সে জায়গায় দাঁড়িয়ে 77টি আসনে কিন্তু বিজেপি সেখানে লিড করেছিল এবং পূর্ণ ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে বিভিন্ন প্রার্থীরা জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের। সেই জায়গায় বিজেপি কিন্তু মাত্র 77টি আসন পেয়েছিল। ঠিক এবারের যে বিষয়টা আমরা প্রত্যক্ষ করতে পারছি, অনেকে হয়তো বলেছিল 2021 সালে যেহেতু বিজেপি আসবে বলেও আসেনি, সে জায়গায় 2026 সালে কিন্তু ফিগারটা হয়তো সেরকম হতে পারে। কিন্তু এবারের যে চিত্র উঠে আসছে এখনো পর্যন্ত, সেই দিকটা যদি আমরা প্রত্যক্ষ করি, তাহলে কিন্তু প্রত্যেক কোটি জেলায়, প্রত্যেক কোটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছে। কিন্তু এই সংখ্যা কিন্তু এগিয়ে যেতে পারে, পিছিয়ে যেতে পারে, কারণ যত বেলা গড়াবে তত ইভিএম আরো খুলবে, তত গণনার ফিগার আমরা সামনে পাবো। আরো একবার আমরা ফিরে আসছি ত্রিপুরার দিকে। ত্রিপুরার দিকে যদি নজর রাখি, উপনির্বাচনে বিজেপির উপনির্বাচনে বিধানসভা কেন্দ্র ধর্মনগর রয়েছে, সেখানে যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিল, সেখানে যদি আমি বিজেপির তরফ থেকে যিনি ছিলেন জহর চক্রবর্তী, তিনি এখনো পর্যন্ত 3 রাউন্ড গণনার পর মোট ভোট পেয়েছেন 18,754 এবং তিনি লিড করছেন 13,988 ভোটে। এবং যিনি রয়েছেন চয়ন ভট্টাচার্য, যিনি রয়েছেন কংগ্রেসের প্রার্থী, তিনি ইতিমধ্যেই ভোট পেয়েছেন 4,766 এবং তিনি জহর চক্রবর্তী থেকে 13,988 ভোটে পিছিয়ে রয়েছেন। তারপর অমিতাভ দত্ত, যিনি রয়েছেন সিপিআইএম এর প্রার্থী, তিনি পেয়েছেন মাত্র 4,371 ভোট, তিনি পিছিয়ে রয়েছেন জহর চক্রবর্তীর থেকে 14,383 ভোটে। তারপর রয়েছেন বিভাস রঞ্জন দাস, যিনি রয়েছেন আমরা বাঙালির যিনি প্রার্থী রয়েছেন উপনির্বাচনে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আমরা বাঙালি দলের প্রার্থী, উনি ইতিমধ্যে ভোট পেয়েছেন নির্বাচন কমিশন থেকে যে তথ্য আমরা পাচ্ছি, সেখানে মাত্র উনি 224 ভোট পেয়েছেন। জহর চক্রবর্তী থেকে উনি পিছিয়ে রয়েছেন 18,530 ভোটে। এবং সঞ্জয় চৌধুরী, যিনি রয়েছেন SUCI এর যিনি প্রার্থী, উনি মাত্র পেয়েছেন 188 ভোট, উনি পিছিয়ে রয়েছেন জহর চক্রবর্তী থেকে 18,566 ভোটে। ব্রজলাল দেবনাথ, যিনি রয়েছেন নির্দল প্রার্থী, উনি পেয়েছেন মাত্র 91 ভোট এবং উনি জহর চক্রবর্তী থেকে পিছিয়ে রয়েছেন 18,663 ভোটে। নোটাতে ভোট পড়েছে মাত্র 316টি। একেবারে দ্বিতীয় তৃতীয় রাউন্ডের ফিগারের পর যে ফিগার আউট আমরা করতে পেরেছি, নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সেই তথ্য তো উঠে আসছে 316। এখনো পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে সেম ফিগার রয়েছে। একেবারে জহর চক্রবর্তী, একেবারে ইতিমধ্যেই বলা চলে প্রায় একটা জয় জয়কার বিজেপির যিনি প্রার্থী জহর চক্রবর্তী। আর একটি মাত্র রাউন্ড সেখানে গণনা হবে, তারপরই কিন্তু পুরো ফিগারটা স্পষ্ট। ইতিমধ্যেই তিনি 13,988 ভোটে এগিয়ে রয়েছেন। এবারে পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি। আলিপুরদুয়ারে 5টি আসন রয়েছে, সেখানে 5টির মধ্যে 5টি গণনা হয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে। বাঁকুড়ার দিকে নজর রাখলে 12টি আসন রয়েছে, সেখানে বিজেপি 8টিতে এগিয়ে রয়েছে, টিএমসি 1টিতে এগিয়ে রয়েছে। 4,977 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের অরূপ রায়। শিবপুরে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ, যাকে নিয়ে জোর চর্চা হচ্ছিল, তিনি এগিয়ে রয়েছেন। মধ্য হাওড়ায় 4,977 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি, 4,977 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের অরূপ রায়। শিবপুরে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ, এমনটাই ফিগার কিন্তু উঠে আসছে।
একেবারে যে ফিগারটি আপনাদেরকে বলছি, বিজেপির যে ফিগার রয়েছে 131 আসন এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গার প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছে। মোট 131টি আসনের মধ্যে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা। 293 আসনে ভোট গণনা চলছে বিভিন্ন ভোট কেন্দ্রে। সে জায়গায় 131টি আসনে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা, 77 আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, 2টি আদার্স পার্টি রয়েছে এবং একটিতে এগিয়ে রয়েছে লেফট অর্থাৎ সিপিআইএম এর প্রার্থী একটি আসনে এগিয়ে রয়েছে। 8814 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির অমরনাথ, এমনটাই উঠে আসছে। 20,000 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির শঙ্কর ঘোষ। বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছিল প্রত্যেকেই কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। যত বেলা গড়াবে ততই কিন্তু আমরা তার ফিগারটা আরো স্পষ্ট হবে। তাহলে কি যেই ফিগারটা বিজেপির 133 আসন হয়ে গেছে, সেখানে সিট সংখ্যা কমেছে তৃণমূল কংগ্রেসের, 77 গিয়ে ঠেকেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা ব্যানার্জির যে পার্টি 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সেখানে রাজত্ব করেছে। একটা বিষয় এবারে যেভাবে আরেকটি বিষয় আপনাদেরকে রত্না দেবনাথ যিনি রয়েছেন অভয়ার মা, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন বিপুল ভোটে, যাকে নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। অনেকে বলেছিল এটা হচ্ছে একটা ইমোশনের রাজনীতি। তৃণমূল কংগ্রেস থেকে এমনটাই বলা হয়েছিল, ইমোশনের রাজনীতি নিয়ে খেলছে বিজেপি। সে জায়গায় আমরা দেখেছি উনি যখন প্রচারে বেরিয়েছিলেন ওনার বিধানসভা কেন্দ্র পানিহাটি থেকে, প্রত্যেকের মুখে একটাই শব্দ ছিল, আপনি জিতে আসুন, অভয়ার বিচার আমরা পাইয়ে দেব আপনাকে। সেই পথেই হাঁটলো পশ্চিমবঙ্গের পানিহাটির বাসিন্দারা। পানিহাটির যে প্রার্থী রত্না দেবনাথ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, যাকে নিয়ে তৃণমূল কংগ্রেস পরদে বিদে ছিলেন অন্যান্য পার্টির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে বিজেপির থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অনেক প্রশ্ন তুলেছিলেন যে মেয়েকে নিয়ে রাজনীতি করছেন রত্না দেবনাথ। ওনার মুখে একটাই প্রশ্ন ছিল, তৃণমূল কংগ্রেস উনি কেন বাছেননি সেই বিষয়টাও উনি তুলে ধরেছিলেন, কারণ তৃণমূল কংগ্রেসের আমলেই কিন্তু ওনার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে উনি বিজেপিকে বেছে নিয়েছেন, একজন রুলিং পার্টির অপোজিশন যে পার্টি থাকে, একদম স্ট্রং পার্টি, সে জায়গায় দাঁড়িয়ে বিজেপি সেখানে স্ট্রং পার্টি হিসেবে লিড করছিল। সে জায়গায় বিজেপির থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পানিহাটি থেকে। 20,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির শঙ্কর ঘোষ। তৃতীয় রাউন্ড শেষে শ্যামপুকুরে পিছিয়ে শশী পাজা, যাকে আমরা কালকেও দেখেছিলাম স্ট্রং রুমের বাইরে উনি বিশালভাবে চেঁচিয়েছেন, বলছেন ভোট চুরি হচ্ছে, আমি এরকম হতে দেব না, এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে শশী পাজার বিভিন্ন তথ্য প্রতিক্রিয়া আমরা দেখেছি। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, ভারতবর্ষ জুড়ে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। রাজ্যেও কিন্তু ইতিমধ্যেই ফলাফল আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তৃতীয় রাউন্ড গণনা শেষে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির জহর চক্রবর্তী। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য পার্টি সিপিআইএম কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে প্রায় 14,500 ভোটে পিছিয়ে রয়েছেন জহর চক্রবর্তী থেকে। আরও একটি রাউন্ড গণনা সেখানে বাকি রয়েছে, সেই গণনার পর গোটা বিষয়টা স্পষ্ট হবে। একেবারে পরদে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মানুষ আস্থা রেখেছে বিজেপির দিকে, এমনটাই ফিগার। আরেকটি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, বিজেপির এই মুহূর্তে আসন সংখ্যা দাঁড়িয়েছে 139 এবং সেই জায়গায় টিএমসির আসন সংখ্যা 78 এবং লেফট অর্থাৎ সিপিআইএম একটি এবং আদার্স একটি। 293টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, 219টি ইতিমধ্যে প্রায় গণনা এগিয়ে গেছে। সেই জায়গায় 140টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। একেবারে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু বিজেপির প্রার্থীরা বাজিমাত করছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। 2026 নির্বাচনে বিজেপির যে ঝড় উঠেছিল পশ্চিমবঙ্গ জুড়ে, একেবারে অমিত শাহ 15 দিন সেখানে পড়েছিল। অমিত শাহ 15 দিনের ক্যাম্পেনিং করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন। ওদের একটাই বার্তা ছিল, এবার পরিবর্তন নিশ্চিত পশ্চিমবঙ্গে। প্রশ্ন ছিল প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, কোন পথে হাঁটবে বাংলার মানুষ। মানুষ রায় দিয়ে দিয়েছেন, 2 দফায় ভোট হয়েছে। রায় দিয়ে দেওয়ার পর আজ 4 মে ফলাফল ঘোষণার দিন। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ভোট গণনা চলছিল। সে ভোট গণনার পর ইতিমধ্যে যে ফিগার উঠে আসছে, 138টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং টিএমসি এগিয়ে গেছে 77 থেকে পেরিয়ে এখন 83টি আসনে এগিয়ে রয়েছে।
বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের দিকে যদি নজর রাখি সেখানে 22টি আসন রয়েছে। 22টি আসনের মধ্যে টিএমসি এগিয়ে রয়েছে 13টি আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে 3টি আসনে। কোচবিহারের দিকে যদি নজর রাখি সেখানে বিজেপি 7টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে। কোচবিহারে এরকমটাই ফিগার, 9টি বিধানসভা কেন্দ্র। নদিয়ার দিকে যদি নজর রাখি সেখানে 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে বিজেপি 6টি আসন এবং টিএমসি 6টি আসনে এগিয়ে রয়েছে। বাকি আসনে ভোট গণনা এখনো চলছে। আবারও ফিরে আসছি ত্রিপুরার দিকে। উপনির্বাচন, একটি আসনে আমরা প্রত্যেকে অবগত রয়েছি, যিনি বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্ববন্ধু সেন, যিনি ত্রিপুরা বিধানসভা স্পিকারও ছিলেন। ওনার প্রয়াণের পর কিন্তু সেখানে তড়িঘড়ি করে নির্বাচন কমিশন উপনির্বাচন করিয়েছে। সেই উপনির্বাচনে প্রার্থী বিভিন্ন দল থেকে দাঁড়িয়েছে, কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, বিজেপি থেকে দাঁড়িয়েছে, সিপিআইএম থেকে দাঁড়িয়েছে, আমরা বাঙালি থেকে দাঁড়িয়েছে, এসইউসিআই থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বিভিন্ন দল, প্রায় পঞ্চমুখী লড়াই সেখানে হয়েছিল, যেখানে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে সেখানে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, জহর চক্রবর্তী 18,754 ভোট পেয়েছে এখনো পর্যন্ত। তৃতীয় রাউন্ড গণনার পর এই ফিগারটি উঠে আসছে। 18,754 ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং 18,754 ভোট পেয়েছে এবং এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীদের থেকে 13,988 ভোটে। এবং চয়ন ভট্টাচার্য যিনি রয়েছেন কংগ্রেসের প্রার্থী, উনি পেয়েছেন 4,766 ভোট এবং উনি পিছিয়ে রয়েছেন জহর চক্রবর্তী থেকে 13,988 ভোটে। এবং অমিতাভ দত্ত যিনি রয়েছেন, অমিতাভ দত্ত রয়েছেন সিপিআইএম এর প্রার্থী, উনি 4,371 ভোট পেয়েছেন এবং জহর চক্রবর্তী থেকে তিনি 14,383 ভোটে পিছিয়ে রয়েছেন। এবং আমরা বাঙালি থেকে রয়েছেন বিভাস রঞ্জন দাস, তিনি পেয়েছেন 224। একেবারে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় রয়েছে, 224ই রয়েছে এবং তিনি জহর চক্রবর্তী থেকে 18,530 ভোটে উনি পিছিয়ে রয়েছেন। সঞ্জয় চৌধুরী যিনি রয়েছেন এসইউসিআই থেকে, উনি পেয়েছেন 188 ভোট এবং জহর চক্রবর্তী থেকে 18,566 ভোটে উনি পিছিয়ে রয়েছেন। এবং ব্রজলাল দেবনাথ যিনি রয়েছেন, ব্রজলাল দেবনাথ নির্দল প্রার্থী থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি 91টি ভোট পেয়েছেন এবং জহর চক্রবর্তী থেকে 18,663 ভোটে পিছিয়ে রয়েছেন। এবং নোটাতে পড়েছে 316টি ভোট, সে জায়গায় তো বলার অপেক্ষা রাখে না। 18,438 ভোটে জহর চক্রবর্তী এগিয়ে রয়েছে। ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে, সেখানে এরকমটাই ট্রেন্ড প্রত্যেকটা রাজ্যে আমরা প্রত্যক্ষ করি। যে রাজ্যে যে সরকার থাকে উপনির্বাচনে সেই প্রার্থীকেই কিন্তু ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করে। মেইন ফিগারটা আমরা দেখব পশ্চিমবঙ্গের দিকে। গোটা দেশ যেখানে তাকিয়ে রয়েছে, পশ্চিমবঙ্গে এবারে যেভাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন, আমি যদি বলি ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সেখানে চষে বেরিয়েছেন এক প্রকার। যখন বিপ্লব কুমার দেব যিনি সাংসদ রয়েছেন, তিনি রয়েছিলেন পাপিয়া দত্ত থেকে শুরু করে বিজেপির যিনি রাজ্য স্তরের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকে কিন্তু চষে বেরিয়েছেন। আরেকটি বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে কিন্তু তারকা প্রচারক হিসেবে পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। বিপ্লব কুমার দেব তো প্রায় 2 মাস ধরে সেখানে পড়েছিল, বিভিন্ন ক্যাম্পেনিং করেছে, ডোর টু ডোর করেছেন তিনি সেখানে। এখন যদি বিজেপি সেখানে ক্ষমতায় আসে, পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে। সে জায়গায় ওদের যে সমস্ত বার্তা ছিল, কর্মসংস্থান থেকে শুরু করে দুর্নীতি, সে জায়গায় সবটাই দেখিয়ে দেবেন উনি। দুর্নীতিমুক্ত রাজ্য গঠন করবে এবং সে জায়গায় কর্মসংস্থান হবে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা থেকেই গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গে দিকে নজর যদি আমরা রাখি, তাহলে নদিয়াতে, উত্তর 24 পরগনার দিকে নজর রাখছি, সেখানে 33টি আসন রয়েছে, সেখানে 11টিতে বিজেপি, 19টি আসনের গণনা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। 11টিতে বিজেপি এগিয়ে রয়েছে, টিএমসি 8টি আসনে এগিয়ে রয়েছে। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 20টি ইতিমধ্যেই গণনা হয়েছে, 8টিতে বিজেপি এগিয়ে রয়েছে, টিএমসি এগিয়ে রয়েছে 12টি আসনে। দিনহাটায় এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী 10,035 ভোটে পিছিয়ে উদয়ন গুহ। 8,814 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির অমরনাথ শাখা। এই যে ফিগারটি এই মুহূর্তে উঠে আসছে, 294টি আসনের মধ্যে
31টি আসনে গণনা ইতিমধ্যে প্রায় সম্পূর্ণর পথে এগিয়ে প্রতিটা রাউন্ডে গণনা হবে। প্রতিটা রাউন্ডে গণনার পর যে ফিগারটা উঠে আসছে সেখানে 139টি আসনে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা, টিএমসি রয়েছে 90টি আসনে এগিয়ে। মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, কারণ বিজেপি হচ্ছে সেখানে বিরোধী দলের একটা দল, যেখানে বিশেষ জোর যাদের সেখানে ছিল, মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিল বা মূল বিপরীত পক্ষে যিনি ছিলেন বিজেপি, এবং রুলিং সরকার তো ছিল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির যে সরকার সেখানে তিনবারের সরকার, তৃণমূল কংগ্রেসের 2011 সাল থেকে এককভাবে লড়াই করছিল তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি ভোটের আগে যে বিষয়টা আমরা প্রত্যক্ষ করতে পেরেছিলাম, ইডি দপ্তরে হানা হয়েছিল, আইপ্যাকে ইডি হানা দিয়েছিল আইপ্যাকের দপ্তরে, সেখান থেকে সবুজ ফাইল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কাল থেকে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছিলাম, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যারা প্রার্থী ছিল, ফেসবুক লাইভে বলুন বা ভিডিও বার্তার মাধ্যমে প্রত্যেকেই কিন্তু একটা বিষয় বলছিল, ওরা আবারও ক্ষমতায় ফিরছে, তৃণমূল কংগ্রেসের সরকার পুনরায় রাজ্যে প্রতিষ্ঠা হচ্ছে, এরকমটাই কিন্তু বিভিন্ন তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা ছিল প্রত্যেকেই কিন্তু এমনটাই বলছিল। কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ফিগারটা চেঞ্জ হচ্ছে। কালিয়াগঞ্জে 10,433 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, মুর্শিদাবাদে এগিয়ে বিজেপি, গৌরীশঙ্কর ঘোষ সেখানে মুর্শিদাবাদে এগিয়ে রয়েছে। কালিয়াগঞ্জে 10,433 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী, এমনটাই ফিগার উঠে আসছে। মুর্শিদাবাদে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, এমনটাই এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গে 294টি আসন ছিল, 293টি আসনে কিন্তু গণনা চলছিল, সে জায়গায় দাঁড়িয়ে 232টি আসনে গণনা ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ দিকে। সেই যে ফিগারটা, তার মধ্যে 232টি আসনের মধ্যে 140টি আসন পেয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস পেয়েছে 90টি আসন, এবং লেফট অর্থাৎ সিপিআইএম পেয়েছে 1টি আসন, এবং আদার্স পেয়েছে 1টি আসন। কালিয়াগঞ্জে 10,433 ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী, এমনটাই ফিগার উঠে আসছে। যত বেলা গড়াচ্ছে দার্জিলিং, উত্তর দিনাজপুরের দিকে যদি নজর রাখি, সেখানে বিজেপির 1টি আসনে এগিয়ে রয়েছে, টিএমসি এগিয়ে রয়েছে 1টি আসনে। 11টির মধ্যে 7টি আসনে গণনা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। 7টির ফিগার, 6টিতে তৃণমূল কংগ্রেস, 1টিতে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে সে জায়গায়। দক্ষিণ দিনাজপুরের যে ফিগারটা আপনাদের বললাম, মালদার দিকে যদি নজর রাখি, সেখানে 11টি আসন রয়েছে, সেখানে 7টিতে গণনা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, বিজেপির প্রার্থী 1টি আসনে জয়ী এগিয়ে রয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী 6টি আসনে এগিয়ে রয়েছে। মুর্শিদাবাদের দিকে এই ফিগারটি উঠে আসছে। আরেকটি আবার বলে রাখছি আপনাদেরকে, 233টি আসনে গণনা প্রায় ইতিমধ্যে প্রায় ফিগারটা স্পষ্ট, সেখানে 142টি আসনে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা, এবং 89টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। লেফট এগিয়ে রয়েছে 1টি আসনে, এবং আদার্সে এগিয়ে রয়েছে 1টি আসন। যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু ফিগারটা আরো স্পষ্ট হবে, যত বেলা গড়াচ্ছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা বাজে। 11টায় যে তথ্য আপনাদের সামনে উঠে আসছে, সে তথ্য অনুযায়ী কলকাতায় যে ফিগারটা দেখা যাচ্ছে, 11টির মধ্যে 7টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 4টি আসনের মধ্যে। দক্ষিণ 24 পরগনায় 11টি আসনের মধ্যে 7টির গণনা প্রায় ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 6টি আসন, এবং বিজেপি এগিয়ে রয়েছে 1টি আসনে। এমনটাই কিন্তু প্রাপ্ত তথ্য যা উঠে আসছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বিকেলে বিজেপি সদর দপ্তরে যাবেন মোদি, এমনটাই উঠে আসছে তথ্য। আজ বিকেলে বিজেপি সদর দপ্তরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বিকেলে দিল্লিতে বিজেপি সদর দপ্তরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে, বিকেলে দিল্লির বিজেপির সদর দপ্তরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে সর্বদলীয় বৈঠক রয়েছেন, সেখানে বৈঠক পর উনি প্রতিক্রিয়া দেবেন। বিভিন্ন রাজ্যের যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে যে ভোটের মার্জিন যেটা রয়েছে, বিভিন্ন জায়গার প্রার্থীরা যেখানে বিপুল ভোটে জয়ী হচ্ছেন বিজেপির প্রার্থীরা, সেই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের দিকে যদি নজর রাখি, সেখানে 11টি আসন, পুরুলিয়ার দিকে নজর রাখছি, পুরুলিয়াতে 11টি আসন রয়েছে, সেখানে 7টির মধ্যে ইতিমধ্যে গণনা সম্পূর্ণ হয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে সেখানে 6টি এগিয়ে রয়েছে, এবং 1টিতে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী। আজ বিকেলেই সর্বদলীয় বৈঠক রয়েছে দিল্লির
সদর দপ্তর বিজেপির, সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন দলের সর্বদলীয় বৈঠক রয়েছে, সেখানে বিভিন্ন উচ্চ স্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই সেখানে উপস্থিত হবেন। একেবারে পশ্চিমবঙ্গের যে ফিগারটা 143-এ গিয়ে ঠেকেছে বিজেপি, 143টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থীরা, 88 আসনে তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছিলাম এক্সিট পোল হয়েছিল 5-6টি সংস্থা একসঙ্গে এক্সিট পোল করেছিল, সেখানে প্রত্যেক কটি জায়গায় কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন কর্মীদের উদ্দেশ্যে, যতক্ষণ না পর্যন্ত তিনি সাংবাদিক সম্মেলন করছেন প্রত্যেক প্রার্থীদেরকে উনি বলেছেন কেউ যেন কাউন্টিং হল ছেড়ে না বেরোন। এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো রয়েছেন মমতা ব্যানার্জি, উনি কি করেন বা ওনার প্রতিক্রিয়া কি হয় গোটা বিষয়টার পর। কালিম্পংয়ের দিকে নজর রাখছি, সেখানে 11টি রয়েছে আসন, সেখানে একটিতে বিজেপি এগিয়ে রয়েছে, 6টিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং সেখানে 60টিতে গণনা ইতিমধ্যেই সম্পূর্ণ রয়েছে। বীজপুরের দিকে যদি নজর রাখি, সেখানে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছেন সুবোধ অধিকারী। এবং পানিহাটের দিকে যদি নজর রাখি, সেখানে বিজেপির যিনি প্রার্থী রত্না দেবনাথ তিনি এগিয়ে রয়েছেন বিপুল ভোটে এবং পিছিয়ে রয়েছে টিএমসির যিনি প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, সেখানে পিছিয়ে রয়েছেন। পানিহাটি যেটা একটা একদম হট সিট ছিল বিজেপির জন্য, পানিহাটিতে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ, যিনি অভয়ার মা, যাকে পানিহাটির সিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিট ছিল, যেখানে অভয়ার মাকে প্রার্থী করেছিল বিজেপি। এবং বাগদার দিকে যদি নজর রাখি, সেখানে বিজেপির প্রার্থী শোভা ঠাকুর বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছেন মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা ঠাকুর তিনি তৃণমূল থেকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেখানে পিছিয়ে রয়েছেন তিনি। মূল ফিগারের দিকে যদি নজর রাখি, সেখানে 235টি আসন ইতিমধ্যেই গণনা প্রায় সম্পূর্ণ, সেখানে 145টি আসনে লিড করছে বিজেপি এবং 88 আসনে লিড করছে তৃণমূল কংগ্রেস, লেফট একটি এবং আদার্স একটি। রাজারহাট গোপালপুরে বিজেপির প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি, সেখানে অপোজিটে ছিল তৃণমূলের ছিল অদিতি মুন্সি। অদিতি মুন্সি বারবার জিতে এসছেন, সে জায়গায় রাজারহাট নিউ টাউন গোপালপুরে বিজেপির প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি এগিয়ে রয়েছেন, বিজেপির যিনি প্রার্থী পিছিয়ে রয়েছেন অদিতি মুন্সি। বরাহনগর থেকে যে এটি হচ্ছে আরেকটি হট সিট, বরানগর থেকে বিপুল বিতর্ক আমরা দেখেছিলাম, সেখানে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী, পিছিয়ে রয়েছে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, সেখানে পিছিয়ে রয়েছেন এবং বরাহনগরে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী। প্রত্যেক কটা জায়গায় বিজেপি যে সমস্ত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বিপুল ভোটে কিন্তু ওরা এগিয়ে যাচ্ছে। মূল ফিগার যেটা রয়েছে বিজেপির 144 এবং টিএমসি 90টি আসনে গিয়ে ঠেকেছে ইতিমধ্যেই। যে বিষয়টা পরপর উঠে আসছে, গোটা বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম সকাল থেকেই, আমরা গোটা বিষয়টা। সোদপুর দক্ষিণে গিয়ে রূপা গাঙ্গুলি, সোদপুর দক্ষিণে এগিয়ে রয়েছেন রূপা গাঙ্গুলি, যাকে নিয়ে বিতর্কের কোনো শেষ ছিল না। রূপা গাঙ্গুলি সেখানে লিড করছে বিজেপির হয়ে। পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে অগ্নিমিত্রা পল, অগ্নিমিত্রা পলকে আমরা দেখেছিলাম দাবাং স্টাইলে গিয়ে বিভিন্ন বুথ ভোট কেন্দ্রগুলিতে গিয়ে প্রার্থীদের সঙ্গে, যারা ভোটাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে, এবং 1738 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির রূপা গাঙ্গুলি। তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তার থেকে 1738 ভোটে এগিয়ে রয়েছেন রূপা গাঙ্গুলি। আসানসোল দক্ষিণে 20,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। সোনারপুর দক্ষিণে এগিয়ে রয়েছে রূপা গাঙ্গুলি। সোনারপুর দক্ষিণ থেকে যে তথ্য, 1738 ভোটে এগিয়ে রয়েছেন রূপা গাঙ্গুলি। 144 গিয়ে ঠেকেছে বিজেপির প্রার্থী, বিভিন্ন জায়গায় প্রার্থীরা। এবং পানিহাটির হট সিট ছিল বিজেপির জন্য, রত্না দেবনাথকে সেখানে প্রার্থী করা হয়েছিল। বিজেপির যিনি প্রার্থী রত্না দেবনাথ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং টিএমসির যিনি প্রার্থী রয়েছেন পিছিয়ে রয়েছে সেখানে। বাগদাতে বিজেপি প্রার্থী সোমা ঠাকুর এগিয়ে রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর সেখানে পিছিয়ে রয়েছেন। আসানসোল দক্ষিণে 20,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। সোনারপুর দক্ষিণে এগিয়ে রয়েছেন রূপা গাঙ্গুলি, যাকে নিয়ে বিতর্ক, যেটা আগেই বললাম বিতর্কের শেষ ছিল না, ওনাকে নিয়ে বিভিন্ন, আমরা একটা বিষয় প্রত্যক্ষ করতে পেরেছিলাম, রূপা গাঙ্গুলি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল উনি অকথ্য ভাষায় দলীয় কর্মীদেরকে গালিগালাজ করতে, সেরকম পরবর্তী সময় রূপা গাঙ্গুলির প্রতিক্রিয়া সেখানে ছিল যে এআই দিয়ে সেই ভিডিওটি বানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে সভাপতি অভিষেক ব্যানার্জি, প্রত্যেকেই কিন্তু, ইভেন অভিষেক ব্যানার্জি একটা জিনিস বলেছিল, চৌঠা মের পর দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছেন। এখন যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু সংখ্যা এগোচ্ছে বিজেপির দিকে, বিজেপির ঝুলি ভারী হচ্ছে।
এখনো পর্যন্ত যে ফিগার, সেই ফিগারে বলা চলে পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন হয়তো সময়ের অপেক্ষা। আরও 1-2 ঘন্টা পর পুরো ফিগারটা আমরা দেখতে পাবো, স্পষ্ট হবে আমাদের কাছে। 146-এ গিয়ে ঠেকেছে বিজেপির প্রার্থীরা, বিজেপি টিএমসি 94টি আসনে গিয়ে ঠেকেছে এবং 1084 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। সোনারপুর দক্ষিণে এগিয়ে রূপা গাঙ্গুলিকে নিয়ে যেটা বললাম, রূপা গাঙ্গুলি সেখানে এগিয়ে রয়েছে 1738 ভোটে এগিয়ে রয়েছেন রূপা গাঙ্গুলি। পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পল এগিয়ে রয়েছেন পঞ্চম রাউন্ড গণনা শেষে, যিনি বিজেপির প্রার্থী রয়েছেন। সোনারপুর দক্ষিণে এগিয়ে রয়েছেন রূপা গাঙ্গুলি। কোচবিহারের দিকে যদি নজর রাখি, সেখানে 11টি আসনের মধ্যে 7টি ইতিমধ্যেই গণনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 6টি আসনে এগিয়ে রয়েছেন, বিজেপির প্রার্থীরা 1টি আসনে এগিয়ে রয়েছে। রাজারহাট গোপালপুরের একটি প্রার্থী বিজেপি তরুণজ্যোতি তেওয়ারি সেখানে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। বরাহনগরে যেখানে সিজন সজল ঘোষে সেখানে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন এবং পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন এবং বিজেপির যিনি প্রার্থী সজল ঘোষ সেখানে এগিয়ে রয়েছেন। দক্ষিণ 24 পরগনায় 11টি আসনের মধ্যে 7টিতে গণনা প্রায় সম্পূর্ণ। সেখানে 6টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং 1টিতে এগিয়ে রয়েছে বিজেপি। কলকাতাতে, মেন শহর কলকাতায় যদি নজর রাখে, সেখানে 11টি আসন রয়েছে, সেখানে 8টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং 3টিতে এগিয়ে রয়েছে বিজেপি। শহর কেন্দ্রিক, শহরতলিতে বা মুর্শিদাবাদ থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু বিজেপির পাল্লা ভারী। শহর কলকাতায় সে অর্থে বিজেপির পাল্লা ভারী নয়, সে জায়গায় তৃণমূল কংগ্রেস জায়গা করতে পেরেছে। সেখানে হুগলির দিকে নজর রাখলে 2টিতে মাত্র এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 10টিতে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা। পূর্ব মেদিনীপুরে এগিয়ে রয়েছে বিজেপি, 9টি আসনে এগিয়ে রয়েছে এবং 1টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং পূর্ব মেদিনীপুরের দিকে যদি নজর রাখি, 10টির মধ্যে 15টি রয়েছে, সেখানে এগিয়ে রয়েছে 6টিতে বিজেপি। এবং পশ্চিম মেদিনীপুর 15টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 12টিতে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা। একেবারে আজ বিকালে কিন্তু দিল্লির বিজেপির সদর দপ্তরে সর্বদলীয় বৈঠক রয়েছেন, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকবেন। পঞ্চম রাউন্ডে এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পল। জগদ্দলে বিজেপির প্রার্থী রাজেশ কুমার এগিয়ে রয়েছেন, টিএমসি থেকে সোমনাথ সাওয়ান পিছিয়ে রয়েছেন। বিপুল ভোটে জগদ্দলে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন রাজেশ কুমার এবং টিএমসির প্রার্থী সোমনাথ পিছিয়ে রয়েছেন, সেখানে টিএমসির প্রার্থী। 149 গিয়ে ঠেকেছে বিজেপি। 149 বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছেন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গার প্রার্থীরা 149টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 94টি আসনে। লেফট 1টি এবং আদার্স রয়েছে 1টি। প্রতি মুহূর্তের যে আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবার ফিরে আসছি ত্রিপুরার দিকে। উপনির্বাচন 56 ধর্মনগরে যে বিষয়টা উঠে আসছে, চতুর্থ রাউন্ডের গণনা শেষ, 4টি রাউন্ডের গণনা হওয়ার কথা ছিল, চতুর্থ রাউন্ডের গণনা শেষ। চতুর্থ রাউন্ড গণনার পর যে বিষয়টা উঠে আসছে, সেখানে বিজেপির জহর চক্রবর্তী উনি পেয়েছেন 24,291 ভোট এবং অমিতাভ দত্ত যিনি রয়েছেন, অমিতাভ দত্ত সিপিআইএম এর প্রার্থী, উনি পেয়েছেন 6001 ভোট। জহর চক্রবর্তী থেকে 18,290 ভোটে তিনি পিছিয়ে রয়েছেন, মাফ করবেন 18,290 ভোটে উনি পিছিয়ে রয়েছেন এবং চয়ন ভট্টাচার্য যিনি রয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেসের তরফ থেকে, উনি পেয়েছেন 5,936 ভোট। এবং ট্রেন্ডিং আমরা দেখতে যেটা রয়েছে, বিভাস রঞ্জন দাস আমরা বাঙালির থেকে উনি 274টি ভোট পেয়েছেন, ওনার ফিগারটা প্রায় সেম রয়েছে। জহর চক্রবর্তী থেকে 2,417 ভোট উনি পিছিয়ে রয়েছেন। যে বিষয়টা, ধর্মনগরে কিন্তু ইতিমধ্যেই প্রায় জয়ের উল্লাসে মেতেছেন বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী। উপনির্বাচনে ধর্মনগরবাসী কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছেন ওনাদের বিজিত প্রার্থীকে। বিজিত প্রার্থী যিনি রয়েছেন জহর চক্রবর্তী, বিজেপির থেকে উনি প্রতিদ্বন্দ্বিতায় লড়েছিলেন। 4 মে ফল ঘোষণার কথা ছিল, 9 এপ্রিল সেখানে ভোট হয়েছিল, বিপুল সংখ্যা প্রায় 83% ওপর সেখানে ভোট পড়েছিল। বিভিন্ন প্রায় পঞ্চমুখী লড়াই সেখানে হয়েছিল। পঞ্চমুখী লড়াইয়ের পর যেদিকে পাল্লা ভারী ধর্মনগরে, 56 ধর্মনগর উপনির্বাচনে যে বিজেপির যিনি প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে সেখানে লিড দিয়েছেন, উনি পেয়েছেন 24,291 ভোট। 18,290 ভোটে বিভিন্ন প্রার্থীদেরকে উনি হারিয়েছেন। সে জায়গায় বলাই বাহুল্য যে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তী সেখানে 56 বিধানসভা কেন্দ্র নতুন করে বিধায়ক পেয়ে গেছেন জহর চক্রবর্তীকে।
সেটা তো আগেই বললাম যে বিজেপির যিনি প্রার্থী বা যে রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে সেই রাজ্যে উপনির্বাচন মানে প্রত্যেকেই শাসক দল যে রাজ্যে থাকে সেই শাসক দলকেই ভোট দেয়, সেই অর্থে ত্রিপুরা তো এর ব্যতিক্রম হয়নি। 24,291 ভোট পেয়ে বিপুল সংখ্যক ভোটে লিড দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। ধর্মনগরে বিজেপি প্রার্থী জয়ী। চতুর্থ রাউন্ড গণনা হওয়ার কথা ছিল, চতুর্থ রাউন্ড গণনা শেষ। ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন থেকে যে তথ্য, সে তথ্য ইতিমধ্যে উঠে আসছে। এবারে নজর রাখছি যে রাজ্যের দিকে নজর রাখতেই হচ্ছে, তা হচ্ছে পশ্চিমবঙ্গ। হেভিওয়েট একটি রাজ্য, প্রত্যেক গোটা দেশে নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। সেখানে কি হয়, কে ক্ষমতায় আসবে, ক্ষমতা কে ধরে রাখতে পারবে, পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন পথে হাঁটবে রাজ্যের মানুষ। এই মুহূর্তে যে ফিগার আমার সামনে রয়েছে, সেখানে 149টি আসনে লিড করছে ভারতীয় জনতা পার্টি সরকার, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস লিড করছে 95টি আসনে। 150-এ গিয়ে ঠেকেছে বিজেপি এবং 95 গিয়ে ঠেকেছে তৃণমূল কংগ্রেস এবং লেফট অর্থাৎ সিপিআইএম পেয়েছে একটি আসন। কংগ্রেসের ফলাফল সেখানে ভালো ছিল, এখানে এখন দেখতে পাচ্ছি প্রায় শূন্য কংগ্রেসের ঘর, এবং তৃণমূল কংগ্রেস 95 আসনে 152-তে গিয়ে ঠেকেছে ভারতীয় জনতা পার্টি। একেবারে বলাই চলে এবার আট ঘাট বেঁধে নেমেছিল ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের তাবড় নেতৃত্বকে সেখানে রেখে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বুথ লেভেলে কাজ হয়েছে, ডোর টু ডোর কাজ হয়েছে। এখন দেখার বিষয়, শেষ হাসি কে হাসবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ বেলা যত গড়াবে আর 1-2 ঘন্টা পর পুরো বিষয়টা স্পষ্ট হবে, রাজ্যে কে আসছে ক্ষমতায়। পূর্ব বর্ধমানের দিকে নজর রাখলে 16টির মধ্যে 9টিতে বিজেপি এগিয়ে রয়েছে, এবং পশ্চিম বর্ধমানের দিকে 9টির মধ্যে 9টিতেই বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূল সেখানে খাতা খুলতে পারেনি। সাতগাছিয়াতে বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্কর এগিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ক্যানিং পূর্বতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অসীম সাইপুই, এবং পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাহারুল ইসলাম, যিনি রয়েছেন ক্যানিং পূর্ব থেকে, উনি পিছিয়ে রয়েছেন। এমনটাই যত বেলা গড়াচ্ছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় লড়েছেন, বেহালা আর একটি হট সিট এখানে রয়েছেন সৌরভ গাঙ্গুলির এরিয়া, আমরা যেখানে জানি সেই জায়গায় বেহালাতে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। এখনো অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারের কোনো তথ্য আমরা পাইনি, কারণ ডায়মন্ড হারবার কিন্তু একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র। ক্যানিং পশ্চিমে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কসবাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং পিছিয়ে রয়েছে বিজেপি সন্দীপ ব্যানার্জি। কসবা থেকে যে চিত্র উঠে আসছে, সেখানে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি পিছিয়ে রয়েছেন। আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছিলাম এবং আমরা সরাসরি ফিরে আসবো রাজ্যে। ত্রিপুরার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন। আমাদের সহকর্মী দেবাশিস দা সেখানে উপস্থিত রয়েছেন, সকাল থেকে আমাদের আপডেট দিয়ে যাচ্ছেন। দেবাশিস দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ দেবাশিস দা, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা জানতে পারবো, জহর চক্রবর্তী বিপুল ভোটে এগিয়ে রয়েছে, কি বলবে, জনতার উচ্ছ্বাস কি বলছে? একদম ঠিক তাই, একদম সঠিক বলেছ। ধর্মনগরের উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী তৃতীয় রাউন্ড শেষে এ পর্যন্ত 13,739 ভোটে এগিয়ে রয়েছেন। আমি আবারও বলছি, ধর্মনগরের উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী 13,739 ভোটে তৃতীয় রাউন্ড শেষে উনি এগিয়ে রয়েছেন। এখানে বলা প্রয়োজন, সকাল 8:20 মিনিট নাগাদ যখন ভোট গণনা শুরু হয়, প্রথমে পোস্টাল ব্যালট শুরু হয়, তারপরে আস্তে আস্তে যখন 14টি টেবিলে গণনা কেন্দ্র একসাথেই শুরু হয়, প্রথম রাউন্ডে যে ফলাফল বেরিয়েছিল তাতে দেখা গেছিল বিজেপি দলের প্রার্থী, আমি আবারও বলছি, প্রথম রাউন্ডে যে ফলাফল বেরিয়েছিল তাতে বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী ভোট পেয়েছিলেন 5,674টি ভোট, এবং কংগ্রেস দলের প্রার্থী
চয়ন ভট্টাচার্য প্রথম রাউন্ড শেষে ভোট পেয়েছিলেন 2473টি ভোট এবং সিপিএম দলের প্রার্থী অমিতাভ চক্রবর্তী ভোট পেয়েছিলেন 1113টি ভোট। অর্থাৎ প্রথম রাউন্ডে বিজেপি দলের প্রার্থী জর্জ চক্রবর্তী 3201টি ভোটে এগিয়েছিলেন। পরবর্তী সময়ে দ্বিতীয় রাউন্ড যখন ভোট গণনা শুরু হয় তখন দেখা গেছিল বিজেপি দলের প্রার্থী জর্জ চক্রবর্তী দ্বিতীয় রাউন্ড শেষে ওনার প্রাপ্ত ভোট ছিল 12,669টি ভোট এবং দ্বিতীয় রাউন্ড শেষে কংগ্রেস দলের প্রার্থী চয়ন ভট্টাচার্য ভোট পেয়েছিলেন 3,876টি ভোট এবং সিপিএম দলের প্রার্থী দ্বিতীয় রাউন্ড শেষে ভোট পেয়েছিলেন 2,574টি ভোট। অর্থাৎ দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপি দলের প্রার্থী জর্জ চক্রবর্তী 8,793টি ভোটে এগিয়েছিলেন। বেলা বাড়ার সাথে সাথে বা যতটা সময় যাচ্ছে রাউন্ডও এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সর্বশেষ যে খবর আমাদের কাছে এসেছে বা আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে যে শীট পেয়েছি তাতে দেখা গেছে তৃতীয় রাউন্ডে গণনা শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডে গণনা শেষে বিজেপি দলের প্রার্থী জর্জ চক্রবর্তীর প্রাপ্ত ভোট 18,472টি। আবারও বলছি, তৃতীয় রাউন্ড শেষে বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী 18,472টি ভোট পেয়েছেন। কংগ্রেস দলের প্রার্থী চয়ন ভট্টাচার্য 4,773টি ভোট পেয়েছেন। সিপিএম দলের প্রার্থী অমিতাভ চক্রবর্তী 4,327টি ভোট পেয়েছেন। আমরা বাঙালি দলের প্রার্থী বিভাস রঞ্জন দেবনাথ তৃতীয় রাউন্ড শেষে ভোট পেয়েছেন 223টি ভোট। এসইসিআই প্রার্থী সঞ্জয় চৌধুরী পেয়েছেন 186টি ভোট এবং নির্দল প্রার্থী বজরাল দেবনাথ উনি পেয়েছেন 89টি ভোট। এছাড়া নটা ভোট পড়েছে 312টি ভোট। অর্থাৎ তৃতীয় রাউন্ড শেষে এখন পর্যন্ত বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী 13,739টি ভোটে এগিয়ে রয়েছেন। আচ্ছা, দেবাশিস দা, কোনোভাবে কি প্রার্থী যিনি রয়েছেন জহর চক্রবর্তী ওনার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে কি? উনি প্রথমে গণনা কেন্দ্রে যখন উনি ওনাদের দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে যখন ঢুকছিলেন তখন ওনার প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে উনি না দিলেও সেটা বলেছেন কিছুটা সময়ের অপেক্ষা মাত্র, উনি ভোটে দিচ্ছেন, জনতার রায় ইতিমধ্যে ইভিএম বন্দী রয়েছে, আমাদের অপেক্ষা করতে বলেছেন এবং অবশ্যই বলেছেন উনি নিজে থেকেই আমাদের ক্যামেরার মুখোমুখি হবেন এবং এই বলে আমাদের আশ্বস্ত করেছেন। পাশাপাশি এও বলেছেন যে শুধু সময়ের অপেক্ষা বিজেপি দলের প্রার্থীর ভোটে জেতার। তবে এটা বলা প্রয়োজন, আমরা কিছুক্ষণ আগে আমরা যদিও গণনা কেন্দ্রের ভিতরে রয়েছি, পিএমসি ধর্মনগর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এই 56 ধর্মনগর উপনির্বাচনের গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের বাইরে আমরা কিছু গিয়েছিলাম। সেখানে আমরা কংগ্রেস এবং সিপিএম দলের প্রার্থী প্রথমে যেটা সকালে বলেছিলাম যে বিজেপি এবং কংগ্রেস দলের কর্মীরা খুব নগণ্য পরিমাণে থাকলেও বর্তমানে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, তেমন একটা নজরে নেই। এবং অপরদিকে বিজেপি দলের যত সময় যাচ্ছে বা বেলা যত বাড়ছে বিজেপি দলের কর্মীদের সংখ্যা ততই বাড়ছে এবং কয়েক হাজার বিজেপি দলের কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই গণনা কেন্দ্রের ডান দিকে রয়েছেন এবং ওনারা গান বাজিয়ে এবং স্লোগানে মুখরিত করে তুলেছেন। একেবারে এটা খুব স্বাভাবিক, বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু জয়ের হাসিতে হাঁটছে, এটাই তো বলতে চাইছো? একদম ঠিক তাই। এবং আমরা সকাল থেকেই যখন দেখতে পেয়েছিলাম বিজেপি সহ কংগ্রেস, সিপিএম বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যখন গণনা কেন্দ্রে প্রবেশ করছিলেন কিংবা তাদের সাথে দলীয় প্রার্থীদের সাথে যখন কাউন্টিং এজেন্টরা যখন গণনা কেন্দ্রে প্রবেশ করছিলেন, সেই সময় নিরাপত্তা রক্ষীরা যখন তাদেরকে তল্লাশি করেছিলেন এবং সচিত্রপত্র দেখছিলেন, তখনই আমরা কিন্তু বিজেপি দলের প্রার্থী জহর চক্রবর্তী হাসি মুখ কিংবা ওনার আত্মবিশ্বাস দেখে বোঝা গেছিল যে উনি ভোটে দিচ্ছেন। যদিও আমরা কংগ্রেস দলের প্রার্থী চয়ন ভট্টাচার্য কিংবা সিপিএম দলের প্রার্থী অমিতাভ দত্তকে আমরা তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলে ওনারা যদিও বলেছেন যে এখনো ওনারা কিছু বলবেন না, জনতারা ইভিএম বন্দী রয়েছে, তবে তাদের ভিত্তিতে কিন্তু ততটা কিন্তু আত্মবিশ্বাস আমরা কিন্তু দেখতে পাইনি। অপোজিশন যে পার্টিগুলো রয়েছে, ধরো কংগ্রেস বলো বা সিপিএম বলো, ওদের তরফ থেকে কি এখনো মানে ভোট কারচুপির কোনো এরকম বিষয়টি উঠে এসেছে? এরকম কোন অভিযোগ এখনো পর্যন্ত ওনারা সরাসরি করেননি। এখানে বলা প্রয়োজন, এই যে প্রয়াত বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের অকাল মৃত্যুতেই রাজ্যবাসী জানেন ইতিমধ্যে যে ওই 56 বিধানসভা কেন্দ্র ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেই কেন্দ্রে কিন্তু 9টা যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা 6 জন প্রার্থী কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। যেমন বিজেপি দলের প্রার্থী ছিলেন জহর চক্রবর্তী, কংগ্রেস দলের প্রার্থী ছিলেন চয়ন ভট্টাচার্য, সিপিএম
সিপিএম দলের প্রার্থী ছিলেন অমিতাভ দত্ত, আমরা বাঙালি দলের প্রার্থী ছিলেন বিভাস রঞ্জন দেবনাথ এবং এসইউসিআই প্রার্থী ছিলেন সঞ্জয় চৌধুরী এবং এর পাশাপাশি নির্দলের পক্ষ থেকে একজন প্রার্থী দিয়েছিলেন যার বাড়ি আগরতলা সূর্যমণিনগরে, ব্রজলাল দেবনাথ। এই 6 জন প্রার্থী কিন্তু এবার কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এবং উপনির্বাচনের প্রার্থী ছিলেন এবং এখন পর্যন্ত কিংবা ভোট যেদিন ভোট চলছিল সেদিনও কিন্তু ওনারা কিন্তু যে ভোটের কারচুপি কিংবা আজ যে ভোট গণনা কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ে কোনো ওনারা প্রকাশ্যে কোনো মন্তব্য কিন্তু করেননি। দেবাশিস, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো বা তুমি অবগত রয়েছো যে ধর্মনগরে একটা সময় দেখছিলাম যখন প্রয়াত বিশ্ববন্ধু সেন ভোটে জিতেছিল, সেই অর্থে অপোজিশন পার্টি থেকে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন ওনার থেকে মাত্র 1000-এর বেশি ভোটে উনি জয়ী লাভ করেছিলেন। তো সেই জায়গায় একটা লোকের ধারণা ছিল যে হয়তো কংগ্রেস এবার জায়গা করতে পারবে, সে অর্থে গোহারান হেরে গেল কংগ্রেস। কি বলবে বিষয়টা নিয়ে? এখানে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু কিছুটা দ্বিমত রয়েছে, কারণ সর্বশেষ যে বিধানসভা ভোট রাজ্যে সম্পূর্ণ হয়েছিল 2023 সালে, 2023 সালে কিন্তু 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী ছিলেন কিন্তু বিশ্ববন্ধু সেন। উনি তার আগে কিন্তু 2-3 বার কিন্তু ধর্মনগর কেন্দ্র থেকে কিন্তু ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন, যদিও উনি প্রথম অবস্থায় 2 বার কংগ্রেস দলের বিধায়ক ছিলেন। পরবর্তী সময় 2018 বিধানসভা পূর্বে কিন্তু বিজেপি দলের নাম লেখান এবং প্রথমবার 2018 সালে বিজেপি দলের হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ধর্মনগর কেন্দ্র থেকে প্রয়াত বিশ্ববন্ধু সেন। পরবর্তী সময়ে 2023 সালে তুমি যে প্রশ্নটা করেছো আমাকে, 2023 সালে কিন্তু বিজেপি দলের প্রার্থী ছিলেন বিশ্ববন্ধু সেন। অপরদিকে ওনার বিপরীতে ওনার মুখোমুখি হয়ে লড়াই করেছিলেন কিন্তু চয়ন ভট্টাচার্য কংগ্রেস দলের প্রার্থী হয়ে। যদিও উনি সেই সময়ে 2023 সালে চয়ন ভট্টাচার্য কংগ্রেস দলের প্রার্থী থাকলেও কংগ্রেস এবং সিপিএম কিন্তু জোটবদ্ধভাবে কিন্তু ওরা প্রার্থী দিচ্ছিলেন। সিপিএম কিন্তু সরাসরি চয়ন ভট্টকে সমর্থন করেছিল। সেই সময় কিন্তু সিপিএম দলে কোনো সরাসরি কোনো প্রার্থী ছিল না। কংগ্রেস এবং সিপিএম এর যৌথ ভোটের প্রাপ্ত ভোটের নিরিখে কিন্তু প্রায় 1100 ভোটে কিন্তু বিশ্ববন্ধু সেন জিতেছিলেন। কিন্তু এবার কিন্তু উল্টো চিত্র দেখতে পেলাম আমরা। উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ধর্মনগরে কিন্তু এবার কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা করে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের প্রার্থী হয়েছেন চয়ন ভট্টাচার্য এবং সিপিএম দলের প্রার্থী হয়েছেন অমিতাভ দত্ত। তবে বুটকে কেন্দ্র করে বুটের প্রচারের সময় কিন্তু আমরা যেভাবে দেখতে পেয়েছিলাম চয়ন ভোট যেভাবে খানিকটা হলো সিপিএম প্রার্থী অমিতাভ দত্ত থেকে এগিয়ে থাকলেও কিন্তু বুটের নিরিখেও কিন্তু বা বুটের যে আজকে ফলাফল এখন পর্যন্ত 3য় রাউন্ড বের হয়েছে, প্রতিটি রাউন্ডেই কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস দলের প্রার্থী কিন্তু সিপিএম দলের প্রার্থী থেকে কিন্তু সামান্য বুটে কিন্তু এগিয়ে রয়েছেন প্রতিটি রাউন্ডেই। অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা তোমাকে। আমাদের সঙ্গে থাকো, প্রতি মুহূর্তের খবর দিতে থাকো। আমরা যখন কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রয়েছিলেন ধর্মনগর থেকে দেবাশিস দত্ত। কথা বলছিলাম ধর্মনগরের যে ফিগারটা ইতিমধ্যেই উঠে এসছে, জহর চক্রবর্তী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, উনি লিড করছেন সেখানে। একেবারে বলাই চলে জহর চক্রবর্তী বিজেপির যিনি প্রার্থী তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। একেবারে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের চিত্র। ইতিমধ্যেই বিজেপি 148টি আসনে লিড করছে, টিএমসি 97 আসন। প্রায় 11:30 বাজতে যায় ঘড়ির কাঁটায়। ইতিমধ্যে প্রায় আর 1 ঘন্টা পর গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে গোটা রাজ্যবাসীর কাছে, গোটা দেশের কাছে, কোন দল ক্ষমতায় ফিরছে পশ্চিমবাংলায়। একেবারে সাংবাদিকরা প্রতি মুহূর্তেই শুভেন্দু অধিকারী যিনি রয়েছেন ওনার বাইট নেওয়ার চেষ্টা করছেন, ব্যস্ততা দেখাচ্ছেন। গোটা বিষয়টা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। দক্ষিণ দিনাজপুর থেকে যে চিত্র উঠে আসছে সেখানে টিএমসি 2টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 6টি আসনে এগিয়ে রয়েছে। তৃণমূলের যিনি প্রার্থী হেভিওয়েট প্রার্থী রাজ চক্রবর্তী ব্যারাকপুরে পিছিয়ে রয়েছেন। আমরা শুভশ্রীকেও দেখেছিলাম সেখানে ওনার স্বামীর সঙ্গে প্রচারে বেরোতে, সেখানে পিছিয়ে রয়েছে টিএমসি রাজ চক্রবর্তী টিএমসি প্রার্থী। সায়ন্তিকা ব্যানার্জি বরানগর থেকে পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। সজল ঘোষ বরানগর থেকে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, রত্না দেবনাথ পানিহাটি থেকে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী, রত্না দেবনাথ এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত পানিহাটি থেকে যিনি লড়ছিলেন অভয়ের মার বিপরীতে, তিনি পিছিয়ে রয়েছেন। সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী বারাসাত থেকে লড়ছিল, উনি এগিয়ে রয়েছেন। অর্জুন সিং নোয়াপাড়া থেকে যিনি লড়ছিল বিজেপির হয়ে, তিনি এগিয়ে রয়েছেন। বিজেপির প্রার্থী সোমা ঠাকুর বাগদা থেকে লড়ছিল, উনি এগিয়ে রয়েছেন বিপুল ভোটে। মধুপর্ণা ঠাকুর টিএমসির যিনি প্রার্থী, উনি বাগদা থেকে লড়ছিল, বিজেপির প্রার্থীর উনি পিছিয়ে রয়েছেন।
পবন সিং বিজেপির যিনি প্রার্থী ভাটপাড়া থেকে উনি এগিয়ে রয়েছেন। বিজেপির প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজিত বসু বিধাননগর থেকে উনি পিছিয়ে রয়েছেন। নওসাদ সিদ্দিকী আইএসএফ থেকে লড়ছিলেন, উনি পিছিয়ে রয়েছেন ভাঙড় থেকে। এবারে একেবারে পশ্চিমবঙ্গের দিকে যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছেন, বিজেপির যিনি প্রার্থী রয়েছেন শুভেন্দু অধিকারী, ওনার বাইট, উনি কি বলছেন, ওনার প্রতিক্রিয়া কি শোনাবো পিসিআরকে একবার চালানোর জন্য। টা সিটে কমফোর্টেবলি এগিয়ে আছে গোটা রাজ্যে। আর নন্দীগ্রামে আমার থার্ড রাউন্ডের শেষে আমার লিড আছে ৬,৭৭৭, অ্যাপ্রক্স 7,000। আর ভবানীপুরে আমার পোস্টাল ব্যালটে নন অফিসিয়াল লিড হয়েছে, আমি বলছি না, প্রপারলি বলবে। ফার্স্ট রাউন্ড ছিল মুসলিম এলাকা 63 নম্বর ওয়ার্ডে, আমার ডেফিসিট হয়েছিল অ্যাপ্রক্স 2,000। সেকেন্ড রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমিও 2,000 কাভার করেছি। 2,200 ভোটে আমি ভবানীপুর অ্যাসেম্বলি থেকে মমতা ব্যানার্জি। আমার সেকেন্ড রাউন্ডে 4,500 মতো লিড হয়েছে, থ্যাঙ্কস টু এভরি হিন্দু those who are cast in favor of me in ward number 63. Expected result 3, 4, 5, 77 নম্বর ওয়ার্ড। এখানে মমতা ব্যানার্জি ভালো লিড দেবেন, আমি যা প্রথম থেকে বলেছি। 7, 8, 9, 10 আমি ওই বড় লিড কভার করব। 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকবো এবং এক্সপেক্টেড মমতা ব্যানার্জি এগেন ডিফিট ইন ভবানীপুর অ্যাসেম্বলি। মালদা মুর্শিদাবাদে মানুষকে যেভাবে দেখা যাচ্ছে বিজেপি সরকার করছে এটুকু বলবো, এবং ক্লিয়ার ম্যান্ডেট, একদম ক্লিয়ার ম্যান্ডেট বিজেপি সরকার। अधिकारी देखिए भवानीपुर मतदान केंद्र पर पहुंचे हैं और चारों तरफ से कार्यकर्ताओं ने देखिए सुवेंदु अधिकारी देखिए सुवेंदु अधिकारी नहीं
पीपी का कैमरा अरे पीपी का कैमरा पीपी का कैमरा দাদা ট্রেন নিয়ে কিছু একটু বলে দেন। বিজেপি গভর্নমেন্ট 165 প্লাস। দাদা এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে কত ভোটে জিতবেন? এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে কত ভোটে জিতবেন? রাজ্য সরকার হয়ে গেছে, হ্যাঁ মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে, হিন্দু ভোট দিয়েছে বিজেপি, হিন্দুরা তো বেশি, আমরাই বেশি। আচ্ছা শুভেন্দু অধিকারী 165 প্লাস হবে। আচ্ছা আচ্ছা একশো নিচে থাকবে ওরো না ভাই बोल दिया थोड़ा बोल देना पहले सिक्योरिटी का काटे जाते हैं আপনারা দেখতে পাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর যে প্রতিক্রিয়া, সেটা আমরা তুলে ধরেছিলাম আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ বিষয়টি উঠে আসছে, নন্দীগ্রাম থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, যেখানে মমতা ব্যানার্জিও লড়ছিল। মমতা ব্যানার্জির মেন শুরু তৃণমূল কংগ্রেসের যেখান থেকে শুরু হয়েছিল নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম থেকেই কিন্তু এবারে প্রায় হারের পথে মমতা ব্যানার্জি পিছিয়ে রয়েছেন 7,698 ভোটে। সেখানে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে ভবানীপুরে কিন্তু একটি হেভিওয়েট একটি বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু 898 ভোটে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। এরকমটা হুমায়ুন কবিরের দিকে যদি নজর রাখি, উনিও কিন্তু যে বিষয়টা দেখলাম ভোটের আগে হুমায়ুন কবিরের যে অ্যাক্টিভিটিস আমরা দেখেছিলাম, সেখানে 6,322 ভোটে কিন্তু হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন। পুরো মূল ফিগারের দিকে যদি নজর রাখি, সেখানে 151টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রার্থীরা, এবং তৃণমূল কংগ্রেসের দিকে যদি নজর রাখি, সেখানে 160টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। লেফট সেখানে 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, 2টি আসনে, এবং আদার্স 2টি আসনে এগিয়ে রয়েছেন বিভিন্ন প্রার্থীরা। একেবারে শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন। অধীর চৌধুরী বহরমপুর থেকে কংগ্রেসের প্রার্থী পিছিয়ে রয়েছেন। গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদ বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন। হুমায়ুন কবির ডোমকল থেকে পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, এগিয়েছিল এখন পিছিয়ে গেছে। মুস্তাফিজুর রহমান ডোমকল থেকে এগিয়ে রয়েছেন। হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন রেজিনগর থেকে। মমতা ব্যানার্জি 998 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর থেকে। একেবারে শুভেন্দু বনাম মমতা যে লড়াই হচ্ছিল পশ্চিমবঙ্গ 2026 বিধানসভা নির্বাচনে, তার ফল যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই 151টি আসনে কিন্তু বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। 160টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর থেকে পিছিয়ে রয়েছেন, এবং রাজ চক্রবর্তীও পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমরা এতক্ষণ সকাল থেকে আমার সহকর্মী মীনাক্ষীও ছিল আপনাদের সঙ্গে, এবং আমি এতক্ষণ ধরে পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু গোটা বিষয়টা কি রয়েছে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী সময় আমরা আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। গোটা বিধানসভা নির্বাচনে যে সমস্ত ফলাফল রয়েছে, গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখনকার মতো এখানেই শেষ করছি। শুনুন না अरे सर रुकिए यहीं तक एक आदमी जाएगा, एक आदमी को भेजो। सर एक माइक का दे दिन। अरे मैडम एक हफ्ता ना
65টা সিটে কমফোর্টেবলি এগিয়ে আছে গোটা রাজ্যের। আর নন্দীগ্রামে আমার থার্ড রাউন্ডের শেষে আমার লিড আছে 6777, অ্যাপ্রক্স 7000। আর ভবানীপুরে আমার পোস্টাল ব্যালটে নন অফিসিয়াল লিড হয়েছে, আমি বলছি না, ইলেকশন প্রপারলি বলবে। ফার্স্ট রাউন্ড ছিল মুসলিম এলাকা 63 নম্বর ওয়ার্ডে, আমার ডেফিসিট হয়েছিল অ্যাপ্রক্স 2000। সেকেন্ড রাউন্ড ছিল হিন্দু এলাকা, আমিও 2000 কাভার করেছি। মোবাইলের 2200 ভোটে আমি ভবানীপুর অ্যাসেম্বলি থেকে মমতা ব্যানার্জি। আমার সেকেন্ড রাউন্ডে 4500 মতো লিড হয়েছে, থ্যাঙ্কস টু এভরি হিন্দু those who are cast in favor of me in ward number 63. Expected result 3, 4, 5, 77 নম্বর ওয়ার্ড। এখানে মমতা ব্যানার্জি ভালো লিড দেবেন, আমি যা প্রথম থেকে বলেছি। 7, 8, 9, 10 আমি ওই বড় লিড কভার করব। 10 রাউন্ডের পর থেকে আমি এগোতে থাকবো এবং এক্সপেক্টেড মমতা ব্যানার্জি এগেন ডিফিট ইন ভবানীপুর অ্যাসেম্বলি। মালদা মুর্শিদাবাদে মানুষকে যেভাবে দেখা যাচ্ছে ভালো কিছু মহিলা বিজেপি সরকার করছে এটুকু বলবো, এবং ক্লিয়ার ম্যান্ডেট, একদম ক্লিয়ার ম্যান্ডেট বিজেপি সরকার। দাদা দক্ষিণ কলকাতায় আপনি স্বপন দাশগুপ্ত, তিনিও অনেকটা লিডে রয়েছে। তৃণমূলের গড়ে কি এবার কার্যত কলকাতাতে শিক্ষিত লোকজন पीपी का कैमरा, अरे पीपी का कैमरा, पीपी का कैमरा। দাদা ট্রেন নিয়ে কিছু একটু বলে দেন। বিজেপি গভর্নমেন্ট 165 প্লাস। দাদা এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে কত ভোটে জিতবেন? এখন দাঁড়িয়ে কি মনে হচ্ছে কত ভোটে জিতবেন? রাজ্য সরকার হয়ে গেছে, হ্যাঁ, মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে, হিন্দু ভোট দিয়েছে বিজেপি। হিন্দুরা তো বেশি, আমরাই বেশি। আচ্ছা, শুভেন্দু অধিকারী আশা করছে 165 প্লাস হবে। আচ্ছা আচ্ছা, তৃণমূল 100 নিচে থাকবে। ভাই ছোড়ো না ভাই, ছোড়ো না ভাই, বল দিয়া थोड़ा बोल देना पहले। सिक्योरिटी का काटे जाते हैं, हाँ सिक्योरिटी का
আপনার সাথে ফোনে আসবো, আপনার সাথে কথা বলবো, আর আপডেটটা কিন্তু আপনার কাছ থেকে নেব অবশ্যই। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের ধর্মনগরের যিনি প্রতিনিধি দেবাশিস দত্ত, দেবাশিস দার সঙ্গে কথা বলছিলাম এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বললাম। এবার ভোট গণনা কেন্দ্রেরও কিন্তু যে চিত্রটা রয়েছে বাইরে বা ভেতরে বা প্রার্থীরা সকাল থেকে কি কি করেছেন আমরা কিন্তু সেই প্রত্যেকটা জিনিস দেবাশিস দা যেটা বললেন আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবার বাকিটাও কিন্তু দেবাশিস দা বলবেন, আমরা কিন্তু তথ্য তুলে ধরবো উপনির্বাচনের কি ফলাফল হচ্ছে, কি না হচ্ছে, কি চিত্র রয়েছে প্রত্যেকটা জিনিস। এবার যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই বা আমরা যদি 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেখানের যে ভোট মানে আসন, মোট আসন কি কি রয়েছে আমরা যদি আপনাদের সামনে তুলে ধরি। আসামে রয়েছে 126টা আসন, কেরলে রয়েছে 140 এবং অ্যাসেম্বলির যে পুদুচেরিতে রয়েছে 30টা, তারপরে তামিলনাড়ুতে রয়েছে 234, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 294। সেখানে আমরা যদি আবার পশ্চিমবঙ্গের যদি ভোট গণনার কথা যদি আমরা বলি তাহলে কিন্তু প্রথম রাউন্ডের গণনা কিন্তু শেষে নাকাশি পাড়ায় এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। সেখানে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী নাকাশি পাড়ায়। প্রাথমিকভাবে যে তথ্য এসছে, যে ট্রেন্ড অনুযায়ী নাকাশিপাড়া কেন্দ্রে এগিয়ে কল্লোল খাঁ রয়েছে তৃণমূল প্রার্থী। প্রাথমিকভাবে যে কমিশন থেকে যে প্রাপ্ত তথ্য অনুযায়ী 3 আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, 1 আসনে রয়েছে তৃণমূল এগিয়ে। এখন পর্যন্ত কিন্তু এই তথ্যই আমরা পাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় এবং তৃণমূল প্রার্থী 1টা আসনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে, 3টি আসনে এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি। প্রত্যেকটা তথ্য আমরা কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। এদিকে যদি প্রথম রাউন্ড গণনা শেষে যদি বহরমপুরের দিকে নজর রাখি, সেখানে কিন্তু প্রথম রাউন্ডের গণনার পরে তিনি পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী যিনি অধীর চৌধুরী, উনি কেন্দ্রে প্রায় 1200 ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র।
রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে কিন্তু তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার প্রার্থী হলো তৃণমূলের, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন রাসবিহারী কেন্দ্রে। সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন স্বপন দাশগুপ্ত, যে জাঙ্গিপাড়া থেকে কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী, বেলেঘাটাতেও এগিয়ে তৃণমূল প্রার্থী। বেশিরভাগ কেন্দ্রে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শেষ। সেই গণনার পর কিন্তু যে তথ্য উঠে এসেছে আমাদের কাছে, সেটাই আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। নির্দিষ্ট সময়ে কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে, এবার ইভিএম গণনা শুরু। সেই নিরিখে কিন্তু যে তথ্য চলে আসবে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, একের পর এক কিন্তু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা কিন্তু বারবার বলছি যে 5টি রাজ্যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের দিকে, ফলাফলের দিকে কিন্তু দেশব্যাপী তাকিয়ে আছে, নজর দিয়ে রাখছে। বিশেষ নজর কিন্তু দিয়ে রেখেছে বাংলার দিকে। কে থাকবে সেখানে, কে বাংলার মাটিতে থাকবে, মসনদে বসবে, পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে, সেখানে কে বসবে, বিজেপি না তৃণমূল কংগ্রেস, এই দিকে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু নজর রাখছে পাখির মতো যে পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। এত বছর ধরে কিন্তু দাপিয়ে কাজ করে গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারে সেখানে দেখা যাক কে আসছে, বিজেপি নাকি তৃণমূল, কে আসবে সেই মসনদে, কে বসবে, জনতা আসলে কি চাইছে, কি দিয়েছে তাদের রায়। ভোট বাক্স খুললে কিন্তু সেই ভাগ্য নির্ধারণ হবে যে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থী দিয়েছেন বিভিন্ন দলের। সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি দলেরই, ক্ষমা করবেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মূল যারা প্রতিদ্বন্দ্বী করছে। এর মধ্যে আসলে জনতারা কার দিকে ঝুঁকেছে, কার দিকে রায় দিয়েছে, কে রয়েছে এগিয়ে, কে রয়েছে পিছিয়ে, এখন পর্যন্ত যে তথ্য, সকাল সকাল যে তথ্য, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে রয়েছেন। যতটা দিন গড়াবে ততটাই তথ্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এদিকে কিন্তু নজর থাকবে আবার ত্রিপুরার উপনির্বাচনের দিকে, যেখানে ধর্মনগরে 56 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সেই ফলাফলও কিন্তু আজকে, সেই ফলাফলের দিকেও আমরা নজর রাখবো, প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কিন্তু আপনারা থাকবেন সঙ্গে আমাদের সাথে, আপনাদের মুঠো ফোনের স্ক্রলে কিন্তু শুধু নিউজ নাওকে রাখবেন। এবার প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আপনাদের সামনে সময় থেকে, একদম যেই সময় চলছে সেই সময়ের কিন্তু তথ্য আপনাদের সামনে একদম তুলে ধরবো, সবার আগে কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। প্রথম রাউন্ড গণনা শেষ, ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী, যেখানে সিপিএম এর ভরাডুবি হয়েছিল সেই অসাধারণ এক যুদ্ধের ফলে, যে ভোট লড়াইয়ের ফলে এসেছিল তৃণমূল কংগ্রেস বাংলায়, সেখানে কিন্তু সিপিএম এর নামগন্ধ মোটামুটি একদম ছিলই না, পুরো একদম পরিষ্কার করে দেওয়া হয়েছিল। সেই জায়গাতে প্রথম রাউন্ড গণনা শেষে কিন্তু ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী। দেখা যাক কার ভাগ্য কি নির্ধারণ হয়েছে সেই জনতার রায়ে, এটা কিন্তু আমরা চোখ রাখবো। সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা সিপিএম এর 618 ভোটে ডোমকলে এবার প্রথম রাউন্ডের শেষে কিন্তু এই তথ্যটি আমাদের কাছে এসছে যে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান রানা এগিয়ে রয়েছেন 618 ভোটে ডোমকলে, যেটা প্রথম রাউন্ড গণনা হয়েছে। এদিকে নাকাশিপাড়ায় রয়েছে তৃণমূল প্রার্থী এগিয়ে, কল্লুল খাঁ যিনি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। মোট এখন পর্যন্ত যে প্রাথমিকভাবে যে কমিশন থেকে আমরা তথ্য পেয়েছি, সেখানে কিন্তু সেই তথ্য অনুযায়ী 3টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং 1টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। দেখা যাক, সারাদিন একটু একটু সময় গড়াবে, ঘড়ির কাঁটা যতটা ঘুরবে ততটা কার ভাগ্য নির্ধারণ হচ্ছে, কিভাবে জনতারা ভাগ্য কিভাবে নির্ধারণ করেছে সেটা কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কিন্তু সারাদিন আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের কাছে পুরো তথ্য কিন্তু তুলে ধরবো। আমরা সারাদিন লাইভ আছি, একদম চোখ রাখবেন আপনারা নিউজ নাওয়ার পর্দায়। আমার পরেই কিন্তু আমার যে সহযোদ্ধা প্রাণেশ, সেও আসবে, সেও কিন্তু তথ্য তুলে ধরবে আপনাদের কাছে। পুরো 5 রাজ্যের যে নির্বাচনের যে ফলাফল
আজকে ভাগ্য নির্ধারণ সেই গণনার দিকেও সে নজর রাখবে, আপনাদের সামনে তুলে ধরবে এবং অবশ্যই নির্বাচনের যে তথ্য আসবে গণনার, সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। পাঁচটি রাজ্যের যে নির্বাচনের কিন্তু প্রত্যেকটা গণনার পরে যে রেজাল্ট আসছে আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। খড়গপুরেও কিন্তু খড়গপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামে 3100 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। রাউন্ড গণনা কিন্তু শেষ, সেখানে ডোমকলে এগিয়ে রয়েছে সিপিএম প্রার্থী। মুস্তাফিজুর রহমান রানা 618 ভোটে এগিয়ে রয়েছেন। নাকাশিপাড়া এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কল্লোল খাঁ। নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে 3 আসনে এগিয়ে বিজেপি এবং 1 আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরে অধীর চৌধুরী পিছিয়ে পড়লেন, ওই কেন্দ্রে প্রায় 1200 ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। প্রাথমিকভাবে রাসবিহারী কেন্দ্রে পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, ওই কেন্দ্রে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন স্বপন দাশগুপ্ত। জাঙ্গিপাড়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। বেলেঘাটাতেও এগিয়ে তৃণমূল প্রার্থী। वीडियो जो अभी आप लोग खींचो यहाँ से। মিন্টু দা, মিন্টু দা।
সকাল বুঝছেন? এখনো পর্যন্ত আমি টিভি দেখিনি, এখনো পর্যন্ত আমার কাছে খবর তো আসছে, টিভি থেকে তো খবর আসবে। কোনো ফোন ধরার সুযোগ পাইনি, বাড়ি থেকেও ছিল না, এইবার ঢুকছে। কোনো বার্তা আজকের দিনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির যারা এই মুহূর্তে যারা গণনা বিজেপি কেন্দ্র যারা আঁকড়ে পড়ে রয়েছেন, যারা গণনা কেন্দ্রে আছেন তাদের জন্য যা বার্তা দেওয়া হয়ে গেছে, তারা আমার সহকর্মী, বার্তা তারা আমাকে দেবেন। আর আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শ্যামাপ্রসাদের বাংলা, আপনি নিজেই বলেছিলেন শ্যামাপ্রসাদের বাংলা, লেট হিম কমপ্লিট। শ্যামাপ্রসাদের দল বিজেপি, তারা কি বাংলায় এবার সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? শ্যামাপ্রসাদ, নমস্কার, আবারও স্বাগত আপনাদের। আমি রয়েছি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সব সময়ই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই নির্বাচন শুধু রাজ্য সরকার গঠনের জন্য নয়, বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশেও অনেক সময় নির্ধারণ করে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন, জনসমর্থন যাচাই এবং ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য এই ভোটকে অত্যন্ত গুরুত্ব দেয়। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মানেই উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই। প্রতিটি রাজ্যের আলাদা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থাকে, ভোটের ফলাফলও ভিন্ন বার্তা দেয়। তাই এই নির্বাচনকে দেশের রাজনৈতিক মানচিত্র বোঝার অন্যতম বড় মাপকাঠি হিসেবে দেখা হয়। এই বর্তমান তথ্য অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন নির্বাচন কমিশনের যদি আমরা দেখি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি দিয়েছে আপডেট, পশ্চিমবঙ্গটা যদি দেখি, বিজেপি কিন্তু 178 আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 92। কে কি চাইছে, ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন তারা কি চাইছেন, এবার কি তাহলে পরিবর্তন হতে চলেছে বাংলায়? আমরা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেখানের ফলাফল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে সেই পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে চলেছে। যেখানে মমতা ব্যানার্জি এত বছর ধরে মসনদে ছিলেন, সেই বাংলায় দাপটে রাজনীতি করে গেছেন, এবার সেখানে কি পরিবর্তন হতে চলেছে? সেখানে কি তৃণমূল কংগ্রেস কি ভরাডুবি হচ্ছে? বিজেপি কি সেখানে আসীন হচ্ছে নাকি কি চাইছে আসলে পশ্চিমবঙ্গের মানুষ? যারা ভোট দান করেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা আসলে কি চাইছেন? পরিবর্তন? এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা, আমাদের যদি স্ক্রিনে দেখেন, প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দেখে সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যটা কিন্তু সম্প্রচার করছি। আমরা নিজে নিজে গড়ে মন গড়া কোনো ধরনের ফিগার কিন্তু আমরা বসাচ্ছি না, আমরা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশন দফতরের তরফে যে তথ্য, সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে তথ্য, বিজেপি কিন্তু 178 আর ওয়েস্ট বেঙ্গলে, এবং তৃণমূল কংগ্রেস 92 রয়েছে। বাকি সব তথ্য আমরা কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরব। আমরা বিভিন্ন যারা রাজনীতিবিদরা রয়েছেন, যারা বিভিন্ন প্রচারকরা রয়েছেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরব। তারা কোনো এক সময় কি বলেছেন, কতটা ভোট পেতে পারে বা কত পার্সেন্ট ভোট পড়তে পারে, বা কতটা আসনে বিজেপি আসতে পারে বা কতটা আসনে তৃণমূল কংগ্রেস আসতে পারে, সেটা কিন্তু তথ্য কিন্তু আমরা এর আগেও যেদিন নির্বাচন ছিল, উপনির্বাচন, সেদিনই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভোটের বিষয়টা তুলেছিলাম, অন্যান্য রাজ্যের যে ভোটের যে নির্বাচনের বিষয়টা সেটা আমরা তুলেছিলাম, আমরা কথা বলেছিলাম। এইবার আজকে ফলাফলের পালা, এই ফলাফলে কি হতে যাচ্ছে আমরা কিন্তু সেটা দেখব। এবার যদি একটু চোখ বলিয়ে নেই সব দিকে, যদি কোন আসনে কিভাবে কতটা এগিয়ে রয়েছে কে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা সেই
সময়টা তুলে ধরবো আপনাদের সামনে যে কি হচ্ছে, কোথায় কে কত ভোটে এগিয়ে আছে। যেমন প্রাথমিক যে পর্যায়ে যে অবস্থান, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে অনুযায়ী গণনা এগিয়ে থাকা আসনে কিন্তু ম্যাজিক ফিগার পার করলো বিজেপি। বারবার একই প্রশ্ন, বাংলার মসনদে তাহলে কে বসছে? বাংলার মসনদে কি দিদি বসছেন নাকি বিজেপি প্রার্থী বসছেন, যাকে মুখ্যমন্ত্রী করা হবে যদি বিজেপি জয়ী হয়? আর এখন পর্যন্ত যে তথ্য, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেক এগিয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তাদের যে রাজনেতৃত্বরা রয়েছে, যে রাজ্যের যে সরকারের যে নেতৃত্বরা রয়েছে, আমরা বিগত দিনে কিন্তু দেখছি যে ত্রিপুরা থেকে বেশ নেতৃত্বরা কিন্তু এখনও পশ্চিমবঙ্গে রয়ে গেছেন, এখনও কিন্তু চষে বেড়াচ্ছেন বা ভোটের যেখানে ফলাফল গণনা হচ্ছে এদিকে কিন্তু আশেপাশে রয়ে গেছেন এবং পুরো চোখ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কি হচ্ছে, ভোট গণনা কি কেমন হচ্ছে, কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে পিছিয়ে যাচ্ছে, সবকটা বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে বসে কিন্তু সেই তদারকি করছেন, সব দেখছেন। আমি আবার আসব, আমি আমাদের একজন অতিথি রয়েছেন, তার সাথে আমি ফোনে কথা বলবো, চেষ্টা করব। এই মুহূর্তে আমার যে সহকর্মী, আমি প্রাণেশকে বলবো, প্রাণেশ তুমি বাকি তথ্যটা যদি তুলে ধরো। সকাল থেকে আমরা ছিলাম, গোটা বিষয়টা তুলে ধরছিলাম, তুমিও ছিলে আমার সঙ্গে। যে বিষয়টা প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছিল। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার আমাদের হাতে রয়েছে, সেখানে যদি আমরা প্রত্যক্ষ করি বা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি, যে সমস্ত প্রার্থীরা ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, ওনারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছে এবং নন্দীগ্রাম থেকে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে। নন্দীগ্রাম, ভবানীপুর বিশেষ একটা হাইলাইট একটি বিধানসভা কেন্দ্র ছিল, যেখান থেকে নন্দীগ্রাম থেকে মমতা নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেখানে উনি হেরে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এখানে লিড করছে। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার তুমি বললে, 178-এ বিজেপি রয়েছে এবং 92-তে টিএমসি রয়েছে। অন্যান্য দল সিপিআইএম একটি খুব সম্ভবত এবং কংগ্রেসও একটি বা আদার্স রয়েছে দু একটি ওখানে বিধানসভাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নাকি প্রথম থেকেই ত্রিপুরার দিকে যদি নজর রাখি, ত্রিপুরার যে সমস্ত ত্রিপুরাতে উপনির্বাচন ছিল, সেখানেও আমরা দেখেছি রাজনৈতিক যারা প্রার্থীরা, যে প্রার্থী ছিল সেই প্রার্থীর সমর্থনে রোড শো, ডোর টু ডোর হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সে জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দিনের পর দিন পশ্চিমবাংলায় পড়েছিল। সেই সঙ্গে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে দীপক মজুমদার যিনি মেয়র রয়েছেন, প্রত্যেক কটা, পাপিয়া দত্ত থেকে শুরু করে প্রত্যেকেই চষে বেরিয়েছেন। শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই ছিল। সেই এফেক্ট কিন্তু 2026 আমরা প্রত্যক্ষ করতে পেরেছি নাকি? ঠিক ঠিক একদম। এই মুহূর্তে যে আমরা তথ্যটা পেয়েছি ইসিআই এর তরফ থেকে, এই দেওয়া হিসেব অনুযায়ী আছে এআইটিসি পেয়েছে 41.49%, বিজেপি পেয়েছে 44.88% ভোট। এই মুহূর্তে যে গণনার তথ্য অনুযায়ী 12:27 পর্যন্ত যে তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 178 আসনে, তৃণমূল 92 আসনে। এছাড়া হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি 2টি আসনে এগিয়ে। অন্যদিকে সিপিএম, এআইএসএফ এবং বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একটি করে আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। একেবারে বিনাকি হুগলির দিকে যদি নজর রাখি, সেখানে 18টির মধ্যে 13টিতে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে এবং পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখলে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে বিজেপি 16টির মধ্যে এগিয়ে রয়েছে। সব কটি শহর, কলকাতায় যদি আমি ছাড়ি তাহলে শহরতলি বলো বা প্রত্যন্ত এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর বলো বা মুর্শিদাবাদ বলো, বিভিন্ন জায়গায় একেবারে কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। আরেকটি বিষয় মিনাক্ষী তোমাকে আমি বলছি, পানিহাটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, অভয়ের মা রত্না দেবনাথ, তিনি কিন্তু বিপুল ভোটে, যাকে নিয়ে একেবারে রাজনৈতিকভাবে জোর চর্চা হয়েছিল। তৃণমূল বলেছিল
যে মানে ভোটের রাজনীতি করছে বিজেপি, ইমোশনের রাজনীতি করছে বিজেপি, তো সেই গোটা বিষয়টা কিন্তু এফেক্ট পড়েছে। শেষ হাসি কিন্তু হাসলো রত্না দেবনাথ। আশা করতে পারছি রত্না দেবনাথ এবার মেয়ের যে বিচারের জন্য বিজেপিতে এসছে হয়তো পাবে। বিজেপির যে মূল ফান্ডা ছিল দুর্নীতিমুক্ত রাজ্য করা, একেবারে তৃণমূলে যে সমস্ত দুর্নীতি ছিল সব কটাকে সবার সামনে জনসমক্ষে তুলে ধরবে, গোটা বিষয়টা ওরা আলোচনা করবে। তো এটা পূর্ব বর্ধমানের দিকে যদি নজর রাখি মীনাক্ষী, তাহলে 16টির মধ্যে তোমার বিজেপি পেয়েছে 9টি আসন এবং টিএমসি সে জায়গায় 0 আসন পেয়েছে। একেবারে পঞ্চম রাউন্ড শেষে খড়গপুর গ্রামীণে এগিয়ে টিএমসি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে মীনাক্ষী, এইটা বিষয়টা। বেহালাতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, একেবারে বিজেপির যিনি প্রার্থী রাজ চক্রবর্তী রয়েছেন উনি পিছিয়ে রয়েছেন, প্রায় এক প্রকার হার নিশ্চিত রাজ চক্রবর্তীর, এমনটাই বিজেপির ইন্দ্রনীল খা এগিয়ে রয়েছে বিজেপির থেকে। একেবারে অগ্নিমিত্রা পল রয়েছে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, অগ্নিমিত্রা পল, তারপর রূপা গাঙ্গুলি রয়েছেন এগিয়ে, যাকে নিয়ে বিতর্কের একেবারে শেষ ছিল না সকাল থেকে বলছি। কালিম্পংয়ে 1টি বিধানসভা কেন্দ্র ছিল, সেখানে 1টির মধ্যে বিজেপি 1টি পেয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 190-এর কাছাকাছি বিজেপির রাউন্ড ফিগার রয়েছে বিধানসভা কেন্দ্র থেকে, মানে বিভিন্ন জায়গায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে 293-এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন বলুন বা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালীঘাটের যে বিষয় যে রয়েছে, কালীঘাটে কিন্তু যেখানে মমতা ব্যানার্জির নিজস্ব বাসভবন রয়েছে কালীঘাট, সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছেন। কাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিজেপির বলুন, কংগ্রেসের বলুন বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বলছিল, নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছিল। সেই জায়গায় প্রতিক্রিয়া দেওয়ার পর একটা বিষয় উঠে আসছিল, প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল নিজের জয় নিয়ে। একেবারে শ্রেয়া পান্ডে যিনি ছিলেন, শ্রেয়া পান্ডে বরাবর পিছিয়ে ছিল, এখন এই মুহূর্তে যে রাউন্ড ফিগার উঠে আসছে সেখানটায় শ্রেয়া পান্ডে যিনি তৃণমূলের প্রার্থী, শ্রেয়া পান্ডে কিন্তু ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন। একেবারে রূপা গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছেন, সে জায়গায় শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। আরেকটি বিষয়, নন্দীগ্রাম থেকে যিনি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মীনাক্ষী, আমি এই মুহূর্তে কথা বলবো যিনি পশ্চিমবঙ্গে কিন্তু ছড়িয়ে বেরিয়েছেন, একদম চষে বেরিয়েছেন বিজেপির প্রচারক হিসেবে। ত্রিপুরা থেকে গিয়েছিলেন টিটিডিসির যিনি চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ। দাদা আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম, আমরা ত্রিপুরা রাজ্যে যখন উপনির্বাচন চলছিল সেদিন আমি আপনার সঙ্গে একটু কথা বলেছিলাম কলকাতার রাজনীতি বিষয়ে বা নির্বাচন যে আসছে এই বিষয়ে, আপনি সেখানে প্রচারক হিসেবে ছিলেন। তো তখন আপনি বলেছিলেন যে 176 থেকে 77 বিজেপি আসন পেতে পারে। এখনের যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু সত্যি সত্যি আপনার কথায় গিয়ে ঠেকেছে, কি বলবেন? প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক মন্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণভূমিতে বিজেপির সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনারা আমার সঙ্গে সত্যি আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন যখন আমি কলকাতায় ছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় আমরা যতটুকু ওই সময়ে যতটুকু বুঝতে পেরেছিলাম, যতটুকু দেখতে পেয়েছিলাম সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং যা শেয়ার করেছিলাম তা বাস্তবায়িত হলো। তার জন্য আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি এবং ভীষণ আনন্দিত হচ্ছি। আপনার যে সেই মানে বলা
সেই প্রচারে আপনারা যখন ছিলেন তখনই মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন এলাকায় গিয়ে যে সাড়াটা পেয়েছিলেন সেই হিসেবে আপনারা প্রত্যেকে মিলে বসে হয়তোবা আলাপ আলোচনা করে এই ফিগারটা আপনি আমাদের জানিয়েছিলেন। এবার সেই ফিগারে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে, কিন্তু ভবানীপুরের দিকে তো একটু চোখ রয়েছে সবারই, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন সেই জায়গাতে কিন্তু এখন মমতা ব্যানার্জি মোটামুটি এগিয়ে রয়েছেন, সেটা কি বলবেন? আদৌ কি সেই এগিয়ে থাকবেন নাকি ভরাডুবি হবে? দেখুন, ভবানীপুরের বিষয়টা মানে আমি যতটুকু এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু আমরা টিভি পর্দায় দেখতে পেয়েছি তাতে এখানে এখন আরো যতগুলি রাউন্ড বাকি রয়ে গেছে সেই রাউন্ডগুলিতে শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন উনি এগিয়ে যাবেন, কারণ ওই বাকি রাউন্ডগুলিতে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেই মানে বাকি রাউন্ডগুলি গণনা হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট এবার যে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণভাবে একটা পোলারাইজড হয়েছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে একটি ভয়মুক্ত, দীর্ঘদিন পরে এই একটি ভয়মুক্ত পরিবেশে ভরসা পেয়ে এবার ভোট দিতে পেরেছেন। তার জন্য ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। এবং নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন এই বছর যেভাবে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা ছিল সত্যি ঐতিহাসিক, এবং এতে করে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ভীষণভাবে একটি ভরসা পেয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। তা আপনারা লক্ষ্য করেছেন যে শতাংশের হিসাবে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই প্রথমবার 93% উপরে ভোট চলেছে। অপরদিকে এই রাজ্যে এই দীর্ঘ 15 বছর, তার আগে বামফ্রন্টের 35-34 বছর এই অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। এখানে যুবকদের কর্মসংস্থান ছিল না, চরম দুর্নীতি চরম আকার নিয়েছিল, স্বৈরাচারী চরম আকার নিয়েছিল, মহিলাদের সুরক্ষার কোনো বিষয় ছিল না। আরজিকর থেকে শুরু করে আপনার বিভিন্ন ল কলেজ, বিভিন্ন জায়গায় কিভাবে ছাত্রীরা ধর্ষণ হয়েছে, মহিলারা ধর্ষণ হয়েছে, জেহাদিরা কিভাবে দাপিয়ে বেরিয়েছে, এবং ভারতবর্ষের যে বিভিন্ন বিচার ব্যবস্থা, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কিভাবে মানে বিচার ব্যবস্থাকে মান্যতা না দিয়ে কিভাবে মমতা ব্যানার্জি অপমান করেছে, কিভাবে রাজ্যের শিল্পকে তাড়িয়ে দিয়েছে, কিভাবে এবার তুষণের রাজনীতি করেছে, সবগুলি বিষয় মানুষের মধ্যে তুষানুলের মতো জ্বলছিল। মানুষ সুযোগ পেয়েছে, তার মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে, এবং তার মধ্য দিয়ে জনগণের যে মতামত প্রকাশ করার যে সুযোগ এবার পেয়েছে, তার মধ্য দিয়ে এবার পরিবর্তন একদম মানে অবিস্মরণীয় ছিল, এবং সেটাই বাস্তবায়িত হয়েছে। যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির শেকড়টা শক্ত করে ধরেছিল সেই নন্দীগ্রাম থেকে, আর সেই নন্দীগ্রামে এবার হেলে আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বললামই তো আপনাকে যে সারা রাজ্যে শুধু নন্দীগ্রাম, ভবানীপুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গবাসী অতিষ্ঠ হয়ে গেছেন। বিশেষ করে বিগত মানে 15 বছরের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই সুযোগ হচ্ছিল না। বিভিন্ন সময়ে এই যে নির্বাচন হতো সেই নির্বাচনগুলি প্রহসনে পরিণত হতো, প্রকৃত জনমত সেখানে প্রকাশ করার সুযোগ থাকতো না। আর থাকতো না বলেই বারবার মমতা ব্যানার্জি 3-3বার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এই বছর ভারতের নির্বাচন কমিশন এমন ব্যবস্থা গ্রহণ করেছেন সেখানে মানুষ একটি আস্থা পেয়েছে, মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করার জন্য একটি পরিবেশ পেয়েছে বলেই সেখানে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে, এবং মানুষের যে জনরোষ, মানুষ যে দীর্ঘদিন ধরে পরিবর্তন চেয়েছিলেন সেটা এইবার বাস্তবায়িত হয়েছে। আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। ইভেন এই মুহূর্তে আমি স্টুডিও থেকে শুনতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও কিন্তু বাজি ফাটানো শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে এসআইআর যে এতগুলো নাম কাটা গেল, সেই মানে ভোটের ইয়েতে কি এটা প্রভাব ফেলেছে নাকি?
না দেখুন, এসআইআর একটা মানে এটা কোনো নতুন কিছু নয়। আপনারা জানেন যে এসআইআর আমাদের ভারতবর্ষে প্রথমবার হয়েছে তা তো নয়। এসআইআর এর এফেক্ট হয়েছে কি হয়েছে না সেটার চুলচেরা বিশ্লেষণ এখনো সামনে পড়ার মানে আমরা অন্তত যেটা মানে প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, এসআইআর নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছিলেন। কেউ কেউ বলছিলেন যে হিন্দুদেরও একটা বড় মাত্রায়, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট থেকে বঞ্চিত হবেন, তারা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি, নদিয়া ডিস্ট্রিক্টে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং তারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকেই জয়ী করেছেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছেন। তাই এসআইআর এর যে বিষয়, যেটা এটা তো নির্বাচন কমিশন, এটা তো ভারতীয় জনতা পার্টি করেনি, সেটা নির্বাচন কমিশন একটা স্ট্যাচুটরি বডি, সেটা আমাদের দেশে একটা মানে সিস্টেম অনুসারে বিভিন্ন সময় হয়ে থাকে। না, প্রশ্নটা আসলে আপনাকে এই জন্য করা হয়েছে যে এসআইআর এ অনেক লোকের নাম কিন্তু বাদ গেছে সেই তালিকা থেকে, তাই জন্যই কি তৃণমূলের ভোট ব্যাংক কমে গেল? না, একটা তো আংশিক হলো সত্যি যে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে মমতা ব্যানার্জির সরকার বিগত দিনে যেভাবে ভোটের রাজনীতি করেছেন সেটা এবার করতে পারেননি এসআইআর এর কারণে। তো এটা বলতে কোনো অসুবিধা নেই যে এসআইআর এ আমাদের অনুপ্রবেশকারী হিসেবে যারা ছিলেন, যারা অবৈধ নাগরিক ছিলেন, তাদের যারা মৃত ভোটারকে মানে ভুতুরে ভোটারদেরকে মানে সামনে হয়ে তারা ভোটে অংশগ্রহণ করতেন, মারা গেছেন 20 বছর 15 বছর আগে, অথচ তাদের ভোট হয়ে যেত। এই যে একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল, সেটা এসআইআর এর কারণেই, এসআইআর এর কারণে এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু পদক্ষেপের কারণে এই বছর এটা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্যই আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, আমি জানতে চাইলাম। আচ্ছা, আপনার অনুভূতির কথা বলুন, এই মুহূর্তে যে রেজাল্ট রয়েছে আপনার অনুভূতির কথা আমাদের জানান। এতক্ষণ কথা বলছিলাম টিটিডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষের সাথে। তিনি কিন্তু বিজেপির হয়ে প্রচারক হিসেবে পশ্চিমবঙ্গে গেছিলেন এবং বিভিন্ন অনেকটা সময় ওখানে থেকেছেন এবং প্রচার করেছেন, চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছেন। তার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তিনি তার ব্যক্তিগত যা মন্তব্য তিনি তুলে ধরলেন। এতক্ষণে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে রয়েছে, বিজেপির 173, পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, টিএমসিতে রয়েছে 85, সিপিআইএম 1 আর আদার্স 3 রয়েছে। আসামের দিকে কিন্তু বিজেপি এবার মনে হয় আবারও সেই আসন কেন্দ্র জয় হবেন বা আসামে বিজেপি রাজত্ব করবেন, আবার হিমন্ত বিশ্ব শর্মা হয়তো বা আবার আসনে অধিষ্ঠিত হবেন। এখন আমি আবার চলে যাব আমার সহযোদ্ধা প্রাণেশের কাছে। একেবারে মীনাক্ষী, তখন থেকে তুমি বলছিলে, কথা বললেন ওনার সঙ্গে যিনি প্রচারক ছিলেন, তারপর যে বিষয়টা উঠে আসছে মীনাক্ষী, সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করতে পারছি, বিজেপির যে সমস্ত প্রার্থীরা ছিল প্রত্যেকেই বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছে এবং দেবাশিস কুমার যিনি রয়েছেন, দেবলীনা কুমার যিনি অভিনেত্রী রয়েছেন, ওনার বাবা একজন হেভিওয়েট তৃণমূলের মুখপাত্র ছিলেন, মুখ ছিলেন তৃণমূলের, সেই জায়গায় নিজের জায়গা থেকে উনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। দেবলীনা কুমার আমরা প্রত্যেকেই জানি একজন অভিনেত্রীর বাবা দেবাশিস কুমার একজন হেভিওয়েট তৃণমূলের যিনি প্রার্থী ছিল এবারে। গত 3 বছরের বিধানসভা নির্বাচনে, মানে গত 3বার যে বিধানসভা নির্বাচন হয়েছে প্রত্যেকবার উনি জিতেছেন বিপুল ভোটে। এবারে কিন্তু সংখ্যাটা পুরো উল্টে গেল। শুধু দেবাশিস কুমারের ক্ষেত্রেই নয়, যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা ছিল, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে প্রায় হারার মুখে হাঁটতে বসেছেন। ভবানীপুরে এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 9000-এর বেশি ভোট উনি লিড করছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতে আছেন, ভবানীপুরে পিছিয়ে রয়েছেন। একেবারে রাজারহাট থেকে অদিতি মুন্সি উনি পিছিয়ে রয়েছেন। প্রথমবার 2টো রাউন্ডের পরে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, সে জায়গায় উনি এগিয়েছিল, এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে তখন পিছিয়ে রয়েছেন। একেবারে মীনাক্ষী মুখার্জি যিনি সিপিআইএমের একেবারে মুখ যাকে বলা যায়, মাঠে ঘাটে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখার্জিকে। প্রতি মুহূর্তে সিপিআইএমের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল প্রত্যেক লোককে নিয়ে উনি মাঠে চষে বেরিয়েছিলেন, সে জায়গায় আত্মবিশ্বাসী ছিলেন নিজের জয় নিয়ে। কিন্তু এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে বলা চলে মীনাক্ষী মুখার্জি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন অনেকটা।
একেবারে মানে যে ফিগারটা মানে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন, যে ফিগারটা উঠে আসছে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। রূপা গাঙ্গুলিকে নিয়ে বহু ট্রোল হয়েছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন থেকে ভোট নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে, তখন থেকে কিন্তু আমরা একটা জিনিস প্রত্যক্ষ করতে পেরেছিলাম, যেই সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল বা বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে সমস্ত চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সে জায়গায় বোমাবাজি, হত্যা, গুলিকাণ্ড, হুজ্জুতি প্রত্যেকটা বিষয় প্রত্যক্ষ করতে পেরেছি। কিন্তু এইবারের চিত্র সম্পূর্ণটা ভিন্ন ছিল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট নির্বাচন করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে। এসআইআরের যে বিষয়টা আমার সহকর্মী মীনাক্ষী তুলেছিল, আমাদের যিনি গেস্ট ছিলেন ওনাকেও প্রশ্নটা করা হয়েছে। এসআইআরে প্রায় 90 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। এসআইআর একটা ফ্যাক্টর রয়েছে। সেই সঙ্গে 15 বছরের একটি সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছিল 15 বছর ধরে পশ্চিমবাংলায়, সেই সরকারের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে কটা দুর্নীতি বলবো, প্রত্যেকটা কয়লা দুর্নীতি, গরু চুরি, শিক্ষাক্ষেত্রে চুরি, শিক্ষার দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, হালে উনি বেরিয়েছেন। একটা রাজ্যে যখন এত দুর্নীতি জর্জরিত হয়ে যায়, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ পরিবর্তন চাইবে, এটা খুব স্বাভাবিক। মানুষ যখন তিতিবিরক্ত হয়ে যায় তখন পরিবর্তনের ডাক দেয়। এবার আশা করতে পারছি বা বলাই বাহুল্য, প্রথমবারের মতো পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। বিপুল সংখ্যক ভোট নিয়ে ওরা ক্ষমতায় আসতে চলেছে, এমনটা ইঙ্গিত এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। প্রায় 1টা বাজে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 190-এর গণ্ডি পেরিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। টিএমসি ইতিমধ্যেই 91টি আসন আটকে আছে, লেফট অর্থাৎ সিপিআইএম 2টি আসন এবং কংগ্রেস 1টি, এবং আদার্স রয়েছে 2টি আসন। একেবারে সকাল থেকে যে ফিগারটা, একেবারে ব্যালট পেপার থেকে শুরু করে একেবারে ইভিএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে এগিয়েছিল। জয় নিশ্চিত এখনো বলা যায়। এখন আরও ফিগারটা কতটা চেঞ্জ হবে, এই মুহূর্তে যে ফিগার এতটা তো চেঞ্জ হবে না। বিজেপি তো আর একেবারে উল্টো যাবে না, 90 আসনে তো আর আসবে না, বা তৃণমূলের জায়গাটা বিজেপি নিতে পারবে না। হয়তো কিছু আসন সংখ্যা এদিক সেদিক হবে, এটাই হবে সময়ের ব্যবধানে যা ফিগার আমাদের সামনে উঠে আসে সেই ফিগারটি। পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল গোটা দেশের, কারণ একের পর এক প্রতিপক্ষ, শাসক দল প্রত্যেকের কাছে যে সমস্ত ইস্যুগুলো দাঁড় করিয়েছিল জনসাধারণের সামনে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছিল, বেকার ভাতা 1,500 টাকা দিয়েছে, কোনো কিছুই কাজে দেয়নি। আমরা বিভিন্ন বিষয় আমরা দেখেছিলাম সেখানে। ভোটের আগে যুব সমাজ ফ্যাক্টর থাকে প্রতিটা রাজ্যে, প্রতিটি ভোটের ক্ষেত্রে যুব সমাজ সব থেকে বড় একটি ফ্যাক্টর। যুব সমাজের মুখে একটি কথা ছিল, আমাদের কর্মসংস্থান দিন, আমাদের চাকুরি দিন। 1,500 টাকা ভাতা দিয়ে পেট চলে না আজকের দিনে দাঁড়িয়ে। লক্ষ্মীর ভান্ডার যারা নিয়েছেন 3,000 টাকা বিজেপি বললো করে দেবে, অন্নপূর্ণা ভান্ডার কিছু একটা নাম দিয়েছে, বিজেপি বললো করে দেবে, কর্মসংস্থান দেবে। বহিরাজ্যের যে সমস্ত টাটার মতো গ্রুপ বা অন্যান্য নামি দামি যে সমস্ত কোম্পানিগুলো ছিল প্রত্যেকটা কোম্পানিকে রাজ্যে আনবে, এটা বিজেপির মূল বিষয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি মমতা ব্যানার্জি এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, তাহলে এরকম গোহারা কেন হারলেন? নিশ্চয়ই কারণ রয়েছে। দুর্নীতি একটা বড় ফ্যাক্টর। দুর্নীতি এতটা করেছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে বহু বছর ছিলেন, হালে বেরিয়েছেন, আগেও বললাম। সেই ক্ষেত্রে দুর্নীতি, চাকুরির দুর্নীতি, এক লাফে প্রচুর লোকের চাকরি চলে গেছে। কেন? 2 নম্বরই করে চাকরি দিয়েছে, টাকা খেয়েছে, প্রোটোকল মানেনি, যে সমস্ত গাইডলাইন থাকে সেটা মানেনি, এই জন্যই চাকরি চলে গেছে। আমরা দেখেছি বহু লোক রাস্তায় পড়েছিল, তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল সেখানে যাননি। কেন যাননি? কি মুখ নিয়ে যাবে সেখানটায়? ওদের জন্যই তো চাকরি গিয়েছে। লোকে থালা নিয়ে রাস্তায় ছিল, হয় ভাত দিন, নাহলে আমাদেরকে মেরে ফেলুন। এরকম জায়গা থেকে পরিবর্তন কোথাও গিয়ে প্রয়োজন ছিল। সে জায়গায় বিজেপি আত্মবিশ্বাসী ছিল, তারপর তৃণমূল নিজের বিষয়টা নিয়ে আত্মবিশ্বাসী ছিল। আমার সহকর্মী মীনাক্ষী আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, বাকি বিষয়টা ও দেখবে।
নমস্কার, আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন স্যার অ্যাডভোকেট জেনারেল, যিনি ত্রিপুরার রয়েছিলেন, শ্রী সিদ্ধার্থ শঙ্কর বাবু। আপনাকে স্বাগত স্যার। নমস্কার স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আমাকে শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর একটু পিছিয়ে বসলে আরো সুন্দর দেখা যাবে। এই তো এখন ভালো দেখাচ্ছে। আপনার সাথে কথা হয়েছিল আমার এর আগেও, আপনার সাথে যখন কথোপকথন হয়েছিল তখন জিজ্ঞেস করেছিলাম যে পশ্চিমবঙ্গ বা আসাম কেমন রেজাল্ট করতে পারে, কে এগিয়ে যেতে পারে বা কে পিছিয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু আপনি ভীষণ আশাবাদী ছিলেন যে পশ্চিমবঙ্গেও মুখ হাসি ফুটিয়ে পদ্ম ফুল ফুটবে, আর আসামেও কিন্তু সেরকম যেমনটা আছে তেমনটাই হবে আপনি বলেছিলেন। কেমন লাগছে বলুন? কিছুই লাগছে না, কারণ এই ভোটে কোনো চমক নেই, বুঝলেন? আসামে কি হবে, আসামে যে কোনো মানুষ গেলে বুঝতে পারতো, পূর্ব নির্ধারিত। বাংলায় যদি আপনি একটু কান পাতেন তাহলেই গত এক সপ্তাহে পরিষ্কার ছিল কে জিতবে। কারণ টিএমসির বুথ দখলের পরিকল্পনা, পুলিশ এসে ওসব ভেস্তে দেওয়া, ওসব থেকেই বোঝা গেছে যে ভোটের ট্রেন্ডটা কোন দিকে। বিজেপির দেখুন, বিজেপির এমন একটা অবস্থান পশ্চিমবঙ্গে, মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছে, কিন্তু বিজেপির কিন্তু সাংগঠনিক ক্ষমতা তৃণমূলের চাইতে পিছিয়ে। কিন্তু তার ফলেও কিন্তু ভোটাররা পিছিয়ে থাকেননি, ভোটাররা এসছেন। আমি এবারে পশ্চিমবঙ্গের এই জয়টা আমি বলবো জনগণের জয়, আমাদের গণতন্ত্রের জয়, এবং তার চেয়েও উপরে ইলেকশন কমিশনের জয়। দেখুন, গত কয়েক বছর ধরেই দেখা গেছে যত আবাসিক সংস্থাগুলো আছে ওইগুলোতে প্রচুর পরিমাণ ভোট থাকে, 1000, 1500, 2000 করে ভোট থাকে এক একটা আবাসিক সংস্থাতে। ওগুলোতে ভোট খুব কম পড়েছিল। এবং এবার কলকাতা এবং যত মেট্রোপলিটন আবাসিক সংস্থা আছে ওখানে নির্বাচন কমিশনার পোলিং বুথ দিয়েছে। এর একটা খুব বড় সংখ্যক ভোট কিন্তু বিজেপির ফেভারে গেছে। যারা তৃণমূলকে ভোট দিতে চাইতো না ওদের ভোটটা কিন্তু আটকানো হতো আগে, ওটাকে এক ধরনের আমি বুথ রিগিংই বলবো। তো এবার সেটা হয়নি, এবং নানা কারণে জনসাধারণের রায় অনেক আগের থেকেই বিগড়ে ছিল। এন্টি এস্টাবলিশমেন্ট একটা রব ছিল, সেটা এবার ভোটের রূপ পেয়ে পদ্মফুলের জয় জয়কার। আর আসামে দেখুন নানা ধরনের উন্নয়ন কর্ম হয়েছে। আর না, আসামে আমি গতবারে বলেছিলাম ভোটস হ্যাভ বিন পোলারাইজড সাকসেসফুলি। সেটা ভালো না খারাপ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু পোলারাইজড ভোট এবং উন্নয়নের ফলে আসামের চারদিকেই আমার মনে হয় কংগ্রেস মোটামুটি 25 থেকে 26টা পেয়েছে বা পাবে। বাকি 2-3টা যাবে, হয়তো 3-4টা যাবে, বাকি সবাই এই এআইডিইউএফ মিলে। এবার আরেকটা জিনিস লক্ষণীয়, এআইডিইউএফ এর ভোট কিন্তু প্রায় নাই, এরা নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস যেখানে আছে ওখান থেকে কোনো কিছু সাফল্য অর্জন করতে পারেনি। ওদের যে কিছু কমিটেড সিটস আছে ওইগুলোই পেয়েছে। বিজেপির সংখ্যা আমার মনে হয় আলটিমেটলি গিয়ে বিজেপি 98 বা 99তে দাঁড়াবে, এই আমার অভিমত। আসামের কথা বলছেন না পশ্চিমবঙ্গ? বলছি আসামে 126টা ভোটের মধ্যে আমার মনে হয়, আমি আপনাকে বলেছিলাম গতবার 96টা পাবে, আমার মনে হয় 98 থেকে 99টা পাবে। করে যাবে, আপনি যে ধারণাটা করেছিলেন এটা ক্রস করবে? 1-2টো সংখ্যায় ক্রস করবে, সেটা কোনো একটা বড় চমক নয়। আসামে বিজেপি প্রত্যেকটা ভোটই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। এবার যত সংখ্যাই বাড়ুক, সে 1% হোক আর 2% হোক, চারটেখানে কম নয়, কম কথা নয় এটা। ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা ততটা নাও বাড়তে পারে। শিলচরে শুনেছি খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে। এইমাত্র আমি তো ধর্মনগরে আছি,
ধর্মনগরে বিপুল ভোটে জহরবাবু আমাদের বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন। একমাত্র কেরল ছাড়া সব জায়গায় প্রত্যাশিতভাবেই বিজেপির জয়যাত্রা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে যে 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে তার ফলাফল আজকে ঘোষণা হচ্ছে, সকাল থেকে গণনা শুরু হয়ে গেছে। সেখানে মনে হচ্ছে মানে চারিদিকেই বিজেপির জয় জয়কার হচ্ছে। তামিলনাড়ুতে একটু ব্যতিক্রমী। কেরল ছাড়া পুডুচেরি তো মোটামুটি ডিসিসিভ ভিক্টরি পেয়ে গেছে। আমি লাস্ট দেখেছিলাম 22 সিটসে মোটামুটি জয়লাভ করে ফেলেছে বিজেপি, 30-র মধ্যে 22। এখন জানি না একটু কম বেশি হলেও হতে পারে, কিন্তু ডিসিসিভ ভিক্টরি পেয়েছে বিজেপি। আর কেরালাতে প্রত্যাশিতভাবেই বিজেপি, দেখুন বিজয়ন চলে গেছেন, বিজয়ন চলে যাওয়াটা নিশ্চিত ছিল, কিন্তু বিজেপির জয়যাত্রা কতদূর কি হবে সেটা হয়তো বিকেল বেলা নাগাদ আমরা বুঝতে পারবো। মানে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমাদের সামনে যে তথ্য রয়েছে সেটা আসামে রয়েছে 79 বিজেপি, কংগ্রেস রয়েছে 24টি। আর এদিকে যদি আমি কেরলের দিকে তাকাই তাহলে কংগ্রেস রয়েছে 63, সিপিআইএম 25, আর পুদুচেরিতে এআইএনআরসি আছে 6টা, বিজেপি আছে 1টা এই মুহূর্তে তথ্যে। তামিলনাড়ুতে রয়েছে টিভিকে 110, আর কংগ্রেস রয়েছে 4টে, আর ওয়েস্ট বেঙ্গলে তো 185তে গিয়ে ঠেকেছে ওয়েস্ট বেঙ্গলের। এই মুহূর্তে যে তথ্য আমরা নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই কিন্তু তুলে ধরছি ঠিক আপনাদের সামনে। আচ্ছা স্যারকে আমি জিজ্ঞাসা করতে চাইবো যে এবারের যে পশ্চিমবঙ্গে যে ভরাডুবি, কারণ 5টি রাজ্যের নির্বাচনের মধ্যে কিন্তু সারা দেশের লোক পাখির নজরের মতো দেখছে পশ্চিমবঙ্গের রেজাল্টের দিকে। ওইদিকে কিন্তু সবাই তাকিয়ে আছে যে কে প্রত্যাবর্তন না পরিবর্তন। এই মুহূর্তে যেভাবে তথ্য চলে আসছে উঠে আসছে আমরা কিন্তু পরিবর্তনই দেখতে পাচ্ছি, যে জনতার ভোটটা কিন্তু ভাগ্য নির্ধারণ করেছে যে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু এবার হয়তো মসনদে তারাই বসছেন। মুখ্যমন্ত্রীর মুখটা তো পরে হবে, কে মুখ্যমন্ত্রী হবেন। এই যে ভোটটা, এই যে ভোটের ফলাফলটা পশ্চিমবঙ্গে এত হারে, মানে যেখানে টিএমসি এত বছর ধরে রাজনীতি করছে, টিএমসি ছিল সরকারে শাসনে ছিল, সেই জায়গাতে বিজেপি আসীন হচ্ছে এখন পর্যন্ত তথ্যে। তো সেই জায়গাতে এই ঘটনাটা কিভাবে হলো, মানে ভোটের রেশিওটা এতটা ভাবে ওইদিকে কেন গেল, কি কি কারণ হতে পারে মানে আপনার মতে? এখন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষিতদের জায়গা। পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে মানুষ শঙ্খ ঘোষ আবৃত্তি করে, রবীন্দ্রনাথ আবৃত্তি করে, সুনীল গাঙ্গুলি আবৃত্তি করে। এটা হচ্ছে 85% জনগণের কথা বলছি, বাকি 15% কারা আপনি বুঝতে পারবেন। গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে। চাকরি নেই, বাকরি নেই, প্রায় 6,000-এর বেশি বড় ছোট মিলিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের চারদিকে ছড়িয়ে গেছে। দেখুন এসব খুব অশুভ ছায়া, এসব খুব অশুভ ছায়া। এর মধ্যে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় স্লোগান হচ্ছে কি খেলা হবে, খেলা হবে। আরে ভাই, জনগণের মাথা নিয়ে তুমি খেলাধুলা করছো, এটা কি ধরনের কথা? তারপরে পাও ভাঙা, তারপর হলো বিজেপিএল মাছ খেতে পারবে না, বিজেপিএল বাংলা কথা বলতে পারবে না। আমি কোনোদিন ভাবিনি বাঙালি হিসাবে যে জয় বাংলা ধ্বনি আমি খুব বেশি 71 সনে প্রচন্ড গর্বের সাথে দিতাম। সেই জয় বাংলা ধ্বনিটা বাঙালির পক্ষে লজ্জাকর একটা ধ্বনি হয়ে দাঁড়াবে, আমি সেটা ভাবিনি। কিন্তু জয় বাংলা ধ্বনিটা আজকের দিনে টিএমসি পার্টি একটা পার্টিকুলার একটা ছোট গ্রুপের সাথে জড়িয়ে দিয়েছে, যারা ভালো করে বাংলা ভাষাও বলতে পারে না। মাকে বলে আম্মা, বাবাকে বলে বা, এটা বাংলা ভাষা নয়। বাংলা ভাষাভাষী যারা পশ্চিমবঙ্গে, ওরা নিজেদের রাজ্যে নিজেরা কোণঠাসা হয়ে গেছেন, এবং ওই কোণঠাসাদের ভোট যাতে হয় না পড়ে বা টিএমসির দিকে যায়, তার জন্য স্লোগান হয়েছে জয় বাংলা। জয় বাংলা আজকের দিনে বাঙালির সমানার্থক বা সমার্থক
কোনো ধনী নয় পশ্চিমবঙ্গে। দ্বিতীয়ত মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, বিজেপি এলে নিরামিষ খেতে হবে। দেখুন এই ধরনের ছেদো পলিটিক্স পশ্চিমবাংলার মানুষ নেবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলা হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এটা 30 বছর 40 বছর আগে হতো। আজকে হচ্ছে হোয়াট ইন্ডিয়া ডাজ টুডে বেঙ্গল স্টার্টস থিঙ্কিং ডে আফটার টুমরো। এটা তো চলতে পারে না। না, নেতাজির জায়গা, রবীন্দ্রনাথের জায়গা, বিবেকানন্দের জায়গা, এ দেশ কি এত পিছিয়ে থাকবে? মানুষ যা বলার তাই বলেছে। গতবার বলতে পারেনি, আমি বলছি না গতবার বলেনি, গতবার বলতে পারেনি, এবার বলেছে এবং বলতে পারছে বলেই বলেছে। ভোট আসে ভোট যায়, আমরা জানি ভোট পাখি যখন উড়ে তখন সব নেতা নেত্রীরাও কিন্তু ভোটারদের সামনে গিয়ে দানা নিয়ে বসে। দানা নিয়ে অর্থাৎ বিভিন্ন কথাবার্তা বলে যে আপনারা এটা পাবেন, আপনারা ওটা পাবেন, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই নন্দীগ্রাম যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সেই আসীন হওয়ার জন্য আসনে, যেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেই নন্দীগ্রামের অবস্থান এখন কি অবস্থা, এই অবস্থানটা দেখে আপনি কি বলবেন? থেকে টাটাদের সরানো হলো। টাটাদের সরানোর 24 ঘন্টার মধ্যে গুজরাট সরকার ন্যানো কারখানার জন্য সব কিছু সিঙ্গেল উইন্ডো পলিসি করে দিয়ে দিল। আজকে ওই ন্যানো কারখানায় ইভি গাড়িগুলো তৈরি হচ্ছে টাটার। আমি শুনেছি 26,000 লোকের কর্মসংস্থান হয়েছে ওই প্ল্যান্টে। আজকে ঠিক সমসংখ্যক 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে মমতার রাজ্যে। আর কিছু বলার আছে? রিসেন্ট আমরা যে দেশ জুড়ে একটা জ্বলন্ত ইস্যু ছিল অভয়া কাণ্ড, এখনো আছে। অভয়ার মা রত্না দেবনাথ যখন প্রার্থী হয়েছেন তখন কিন্তু বিভিন্নভাবে ট্রোল করা হয়েছে তার নামকে, তার ছবি দিয়ে বিভিন্নভাবে রিল বানানো হয়েছে তাকে ছোট করার জন্য। বারবার অভয়ার নামটা বাজেভাবে নেওয়া হয়েছে। সেই জায়গাতে কিন্তু রত্না দেবনাথ বিপুল ভোটে এগিয়ে আছেন। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, অভয়ার মা যখন ভোটের প্রচারে গেছেন উনি একটি কথাও বলেননি। পাড়ার মহিলারা বেরিয়ে এসে জড়িয়ে ধরে কেঁদেছে। এটা কি বোঝায়? ওনার কোনো প্রচার করতে হয়নি, উনি শুধু মোদিজি আসার পর একই মঞ্চে বসেছিলেন, কান্না সামলাতে পারেননি, মোদিজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়েছেন। আমি শুনেছি উনি বলেছেন কেতো না, বিচার হবে। এটা শোনা কথা। দেখুন এই যে একটা, এটা বিজেপির রণনীতিও বলতে পারেন। রণনীতি বললে খুব সাকসেসফুল রণনীতি বলবো। অভয়ার মা এবার শুধু অভয়ার মা নয়, এবার আপামর যারা ভোটদাতা, জনসাধারণ, জনতা জনার্দন, এদের অভয় প্রদান করেছেন, তোমরা বুক বেঁধে বেরিয়ে এসো, আর নয়। এটা খুব বড় একটা সংকেত। দেখুন গত বছর থেকে যে জিনিসটা জনসাধারণের অশনি সংকেত ছিল, আজ সেই জিনিসটা টিএমসির অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। জনতা জনার্দনকে কোনোদিন হাতে নিয়ে লুটতে নেই, এই কথা আমি বারবার বলবো। বোকা বানানো যায় না, কিছুদিন শাসনে থেকে বোকা বানানো যায়, কিন্তু যখন মুখ্যম সময় আসে তখন কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই বোকা যে বানিয়েছিল সেই বোকাটাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি বোকা হয়েছেন আমাদের সামনে। এটাই ভোটাররা কিন্তু পশ্চিমবঙ্গে তাদের ভোট প্রয়োগ করে কিন্তু সেটা এখন পর্যন্ত যে তথ্য সেটাই কিন্তু দেখছি মুখ্যম জবাব দিয়েছেন ভোটাররা। আরেকটা বিষয় আমি জানতে চাইব, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো সক্রিয় রাজনীতি করি না, আমি
সাধারণ জনতার মতোই আমি দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, যে শাসন ব্যবস্থায় শাসক আর শোষিতের কাজ থাকবে না। এই শাসক আর শোষিতের মধ্যেখানে একটা দেওয়াল থাকবে না। সরকারের মধ্যে যেন আমি নিজের প্রতিফলন দেখতে চাই এবং পাই। আমি এই সরকারের মধ্যে নিজের প্রতিফলন দেখতে পাই। আমার নিজের মানুষরাই সরকারে বসে দেশটা চালাচ্ছে এবং গভর্নমেন্ট করেছে না বলে আমরা এখন বলতে পারি আমরাই করেছি। দিস ইজ a decisive victory for those who believe in is a state of the people, by the people and for the people. It's no more governance, is a state. যদি একটু আসামের দিকে নজর রাখি, আসামে বিজেপি আছে 79 আর আইএনসি মানে কংগ্রেস আছে 24। আগে বিজেপি আসার আগে কংগ্রেসই বরাবরই সেখানে শাসন করছিল, তারপর বিজেপি এলো, ভরাডুবি হলো কংগ্রেসের। কিন্তু এবারের তুলনায় কি গতবারের নির্বাচনে কি বেশি ছিল ভোট মানে আসন নাকি কম? এখনো মেবি ইট ইজ লিটল আর্লি টু রিয়েলি ফাইনালি প্রেডিক্ট ইট। আপনাকে একটা কথা বলি, বিজেপি গতবার যখন ভোট এলো শাসনে, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আসামে দুটো ভ্যালি আছে না, ব্রহ্মপুত্র ভ্যালি এবং বরাক ভ্যালি। মানুষ এই এপ্রিল বা মে মাস থেকে অক্টোবর সেপ্টেম্বর অবধি প্রাণ হাতে নিয়ে মেঘালয়ে ক্রস করে সড়ক পথে শিলচরে আসতো বা হাইলাকান্দি আসতো। রাস্তার এমনই দুর্গতি ছিল, প্রত্যেকটা বছর শো মানুষ প্রাণ হারাতো। প্লেনের টিকিটের দাম বাড়তো 1000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা করে গুয়াহাটি শিলচর। এবং ট্রেন, নিয়মিত ট্রেন বলতে ছিল ওই বরাক ভ্যালি এক্সপ্রেস। তখনও ত্রিপুরার সাথে তো ততটা যোগাযোগ হয়নি, ত্রিপুরা ট্রেনগুলো আসতো না। 18-র পর থেকে দেখুন, 14-র পর থেকে দেখুন, যে বরাক ভ্যালিতে যাওয়ার জন্য ওই যে ব্রডগেজ লাইনটা 15 বছর ধরে হচ্ছিল না, সেটা 4 বছরে সম্পূর্ণ হতো। আজকে আগরতলা হয়ে সাবরুম অবধি গুয়াহাটি থেকে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। মানুষ কি বোঝে না? ঠিক এই মুহূর্তে কিন্তু বিজেপির আসন সংখ্যা 189। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির এবার ওয়েস্ট বেঙ্গলে আসন সংখ্যা 189 কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ডিসিসিভ ভিক্টরি। হ্যাঁ, যা বলছিলাম আসামের কথা, দেখুন যোগাযোগ ব্যবস্থা আসামের একটা বিরাট বড় ব্যাপার। সেই যোগাযোগ ব্যবস্থার একটা আশু সংস্কার করা গেছে, শুধু জোড়াতালি নয়, আশু সংস্কার। আজকের দিনে বরাক ভ্যালি দিয়ে দুটো রাজধানী এক্সপ্রেস চলাচল করে, এটা খুব বড় কথা। এতদিন পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল করতে পারতো না, বর্ষা এলেই প্যাসেঞ্জার ট্রেন বন্ধ, কারণ মিটার গজের লাইন ধসে যাবে, ব্রডগেজ নেই। আজকের দিনে ব্রডগেজ আছে, শুধু তাই নয়, ব্রডগেজ লাইন ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। গুয়াহাটি মানে বঙ্গাইগাঁও থেকে সাবরুম অবধি, ত্রিপুরা সাবরুম অবধি আমাদের ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। বলুন, জালের গোলযোগ শুরু হয়ে গেছে। আমরা স্যারকে আবার ধরার চেষ্টা করব, স্যারের সঙ্গে আরও কথা আছে, আমরা ধরব। কিন্তু এর আগে পশ্চিমবঙ্গের যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার এই মুহূর্তে তার কি মন্তব্য রয়েছে আমরা একটু দেখে নেব, একটু শুনে নেব। আমার পিসিআর যে আমার সহযোদ্ধা রয়েছে তাকে আমি অনুরোধ করব সেই ফুটেজটি লাগানোর জন্য। আচ্ছা স্যার রয়েছেন, স্যারের সঙ্গে আবার যোগাযোগ হয়ে গেছে। স্যার আপনার সাথে আবার আমরা যোগাযোগ করব, এই বিষয় নিয়ে কথা বলবো, অনেক বিষয় নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এতটা সময় দিয়েছেন। আবারও কিন্তু আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবার শুনে নেব মমতা ব্যানার্জি কি বলছেন। আমি আমার সহযোদ্ধা প্রাণেশকে আমি বলবো, অ্যাডভোকেট জি ওনার সাথে কথা বলছিলেন। এই মুহূর্তে যে বিশেষ বিষয়টি উঠে আসছে,
তৃণমূল কংগ্রেসের থেকে এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে। কি বলবো শোনাবো আপনাদেরকে। জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। এতক্ষণ আপনারা শুনছিলেন মমতা ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন ভোট গণনার পর। যে প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের থেকে, এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া পেয়েছি মমতা ব্যানার্জি থেকে। উনি এই মুহূর্তে বলেছেন যে বিভিন্ন জায়গায়, কল্যাণীর মতো জায়গায়, কল্যাণীতে নাকি 100টি জায়গায় ইভিএম ঠিকভাবে গুনতে দিচ্ছিল না। এখনো পর্যন্ত উনি হাল ছাড়ছেন না। এখনো কোথাও গিয়ে আশার বাণী ওনার কানে বাজছে যে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। সেটাই এখন হয়তো স্বাভাবিকভাবেই আমি যদি বিজেপি করি, আমি যদি কংগ্রেস করি, যেই প্রার্থী যেই দলেরই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু বলবে যে আমি ক্ষমতায় ফিরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে দলের কর্মী সমর্থকদের মমতা ব্যানার্জি আশ্বস্ত করছেন প্রত্যেকেই যেন নিজেদের জায়গায় থাকে, কেউ যেন জায়গা না ছেড়ে কাউন্টিং হল থেকে যেন বেরিয়ে না যায়। প্রত্যেকবার আমরা দেখে থাকি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যখন ক্ষমতায় আসার ব্যাপারটা থাকার পরেও যখন ক্ষমতায় না ফিরতে পারে, তখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এরকম প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি। এই মুহূর্তে মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন। ইভিএম গোলযোগ থেকে শুরু করে কাউন্টিং হলে নিজের দলের কর্মী সমর্থকদের ঢুকতে না দেওয়া, এরকম হাজারো সমস্যা উনি তুলে ধরেছেন প্রত্যেকের সামনে। মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন। ভবানীপুর থেকে উনি লিড করছেন, নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছেন। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী ক্ষমতায় ফিরছে, এখনো পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। ভবানীপুর থেকে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।
যদি মানিকতলার দিকে আমি নজর রাখি, সেখানে শ্রেয়া পান্ডে হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, চষে বেরিয়েছেন। সে জায়গায় শ্রেয়া পান্ডে কিন্তু পিছিয়ে রয়েছেন, প্রত্যেক 5 রাউন্ড পর্যন্ত কিন্তু উনি এগিয়েছিলেন। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, এই মুহূর্তে উনি পিছিয়ে রয়েছেন, লিড দিতে পারছেন না তৃণমূল কংগ্রেসকে। সাধন পান্ডের মেয়ে মানিকতলায় সাধন পান্ডের নাম ডাক রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সেই জায়গায় সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, আত্মবিশ্বাসী ছিলেন কাল রাত পর্যন্ত। আজ আমি করে মনে ছিল এই আন্দোলন ভোল্টেজ মুক্তি সেই হচ্ছে বিভিন্ন ক্ষমতায় আসার পর 15 বছর রাজত্ব করেছিল। এবার 2026 সালের বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার একটু একটু করে সরকার গঠনের দিকে হাঁটছে, অর্থাৎ প্রত্যাবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে। পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রায় সরকার গঠনের পথে হাঁটছে, এরকমটাই ইঙ্গিত মিলছে। একেবারে এবার সারা দেশ দেখেছে, পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল। 293টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই একেবারে শুরু থেকে ছিল। সেইভাবে একেবারে আমার সহকর্মী আমার পরবর্তী যে বিষয় রয়েছে সে বিষয়ে আপডেট আপনাদের সামনে তুলে ধরবে। মীনাক্ষী। হ্যাঁ, একদম প্রাণেশ, এতক্ষণ যা বলছিলে যে পশ্চিমবঙ্গের যে অবস্থান, সে পুরোটা ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে এবং আমাদের বক্তাদের সঙ্গে কথা বলেছি। ঠিক এই মুহূর্তে রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত। প্রথমেই আজকের পশ্চিমবঙ্গের যে নির্বাচন বা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে তার ফলাফলের যে ঘোষণা হচ্ছে একে একে করে, সেখানে আমি জানতে চাইবো পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গের যে এখন অবস্থান, যেখানে 185 দেখাচ্ছে বিজেপি, টিএমসি দেখাচ্ছে 93, সিপিআইএম 1, আদার্স 4 দেখাচ্ছে। তাহলে এই বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাইবো, আপনার এতে কি প্রতিক্রিয়া রয়েছে? এখানে সুখ এবং দুঃখ দুটোই আছে। যে বামপন্থীরা অন্তত কয়েকটা আসনে ইতিমধ্যে জিতেছে এবং আরো কয়েকটা আসনে এখনো লড়াইয়ের মধ্যে আছে, হয়তোবা তার মধ্যে কয়েকটা আসন পাবে। আইনসভাতে, বিধানসভাতে জনগণের কণ্ঠ পৌঁছানোর জন্য কয়েকজন প্রতিনিধি, অবশ্যই এটা খুব বড় সুখবর। কিন্তু একই সাথে দুঃসংবাদ হলো সেখানে যে তৃণমূল কংগ্রেস যদি এরা জিতে আসতে পারতো তাহলে খুশি হতাম, এই প্রশ্ন নয়। কিন্তু সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির মতো একটা দল, যাদের শাসন আমরা গত 8 বছর হারে হারে টের পাচ্ছে, গত প্রতিনিয়ত জীবনের সমস্ত ক্ষেত্রেতে। পশ্চিমবাংলার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলাকে আলাদা চোখে দেখি। তাদের যে এই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে তাদের চেতনাকে সেই স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের হাত ধরে সবসময় আমরা এটাকে অন্যভাবে একটা উচ্চতায় রাখি। কিন্তু সে রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির মতো একটা সাম্প্রদায়িক দল, যারা যে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, এটা শুধু যে মানে কি বলে কৌশল করে নয়, প্রকাশ্যে তার বিরুদ্ধে যারা কথা বলে, যারা স্বাধীনতার সময়ের আন্দোলনের সময়তেও তাদের সেই যে নগ্নতা তারা দেখিয়েছে, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলো, এটা একদিকে সুখের মুহূর্তে, এটা আরেকটা ভয়ঙ্কর একটা দুঃখের একটা হাতছানি। প্রাথমিকভাবে এটাই আমার প্রতিক্রিয়া।
এবার এবার আমি যেটা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমি বলছি যে এই মুহূর্তে কিন্তু বিজেপি 190 আসন দেখাচ্ছে এই মুহূর্তে যেটা, আর উঠবে কমবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তো বিজেপি সরকার করছে সব, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যেখানে আমি কেরলের কথা এবার যাব, কেরলের যে অ্যাসেম্বলির যে ইয়ে হয়েছে এটাতে আমি যাব, যেখানে 140টি আসন রয়েছে, তার মধ্যে কংগ্রেস পেয়েছে 60টি আর সিপিআইএম পেয়েছে 25টি। ওই জায়গার বিষয়ে যদি একটু কিছু বলেন। না, এটা তো ঠিকই আছে, জনগণের রায়, 10টা বছর সেখানে সরকার চালিয়েছে, সেখানকার যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনকে ভেঙে গত 5 বছরে পরপর 2বার সরকার চালিয়েছে। বিগত কয়েক দশক ধরে সেখানে 5 বছরের বেশি কোন একটা দল বা ফ্রন্ট সরকারে থাকে না, কিন্তু এটাকে ভেঙেছে। এবং শুধু সরকারই এরকম ভাবে অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা মানে জনিত কারণে থেকেছে তা নয়, তারা সেখানে ইউনিক পারফরমেন্স করেছে। কিন্তু কেরালার মানুষ তারা চায়নি, মানুষ ভোট দেয়নি। স্বাভাবিক, জনরায়কে সম্মান জানাতে হবে। বিরোধী আসনে বসেও শুধু কেরালাতে আমাদের যে ভূমিকা ছিল এটাকেই আমরা পালন করব না, সারা দেশের জন্য আমাদের কেরালা পার্টি, কেরালা যারা নির্বাচিত সদস্যরা গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে তারা কাজ করবেন, এটা তো পরিষ্কার। এখানে তো দ্বিতীয় কথা কি বলার আছে? হ্যাঁ, কেরালায় যেটা আপনার কথা মতে বলছি যে ট্রেন্ড ভেঙে যে দুবারই কিন্তু অন্য ফ্রন্ট রয়ে গেছে। বিজেপি মানে কলকাতার কথা যদি বলি, পশ্চিমবঙ্গে এত বছর সিপিআইএম রাজত্ব করে এসেছে, তারপরে এখন এই অবস্থা কেন, এতটাই কেন পিছিয়ে গেছে? আপনাকে আমি এটা দু কথায় এটা বোঝাতে পারবো না। যদি কথা বলতে হয়, বিগত এই 1.5-2 দশকে ভারতীয় রাজনীতি, তার নির্বাচনী ব্যবস্থা এবং এটাকে নানাভাবে এটাকে বিষাক্ত করার জন্য, বা এই নির্বাচনী ব্যবস্থাকে সেখানে রাষ্ট্র ক্ষমতা এবং এই কালো টাকার অর্থে কিভাবে মানে তাকে মানে দখল করবে, এগুলি বলতে গেলে দু কথা আমি বোঝাতে পারবো না। কাজেই এটা এই মুহূর্তে তার সবটা জবাব দেওয়ার চেষ্টা করা মানে হলো যে এটা একটা মানে হাফ ফ্যাট, অর্ধ মানে বিয়ে, কি বলে, যে শুনবেন সেও বুঝবেন না, আর আমি বলতে চেষ্টা করছি তথ্যটা পুরোটা পাবো না, সেটাই আপনি বলছেন। তাই আচ্ছা, আপনার মতে অন্যভাবে আসুন একদিন, সেখানে বুঝিয়ে দেব কেন এত বছর আমরা সরকার থাকার পরও আমরা তার নির্বাচনী সাফল্য অর্জন করতে পারছি না। একদম একদম, আমি হয়তো বা নিজে আপনার এখানে আসবো, নইলে আপনাকে সাধারণ আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে। আমি এই মুহূর্তে মানে আপনার মতে যে পশ্চিমবঙ্গের যে হাল হাকিকত এতদিন ছিল, সেই হাল হাকিকত আর এবার যে নতুন সরকার যখন যদি গঠন করবে, তখন সেই হাল হাকিকত কতটা তফাৎ থাকতে পারে আপনার মতে? না, তফাৎ তো এই জায়গাতে আমরা মমতা ব্যানার্জি সরকারকে চোরের সরকার বলতাম, এখন ডাকাতরা গিয়ে বসেছে। যাই হোক, সেখানে কিছু পাহারাদারও গিয়ে পড়ছে। স্বাভাবিক, তার বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বরকে উচ্চকিত করা যাবে, এটাই হলো ইতিবাচক দিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা সময় দিয়েছেন। আবারও আমরা চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, আর অবশ্যই আপনার এই কথাটা যে আপনি ডিটেলসে আমাকে বোঝাবেন আসলে কেরলের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতিটা, এটা আমাকে বোঝাবেন। ঠিক আছে, একদিন হয়তো বা আমি আসবো, নইলে আপনাকে সাদর আমন্ত্রণ জানাবো নিউজ নাওয়ের স্টুডিওতে। এই মুহূর্তে আমি চলে যাব আবার প্রাণেশের কাছে। প্রথমে আমি একটু প্রাণেশকে বলবো যে ইলেকশন কমিশনের যে তথ্যটা রয়েছে, প্রত্যেকটা যে 5টা রাজ্যের এই প্রত্যেকটা বিষয় যাতে তুলে ধরে, সেটা আমি প্রাণেশকে বলবো। একেবারে মীনাক্ষী, যে বিষয়টা উপনির্বাচনে ধর্মনগর থেকে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে, এটা বলাই বাহুল্য। 4 রাউন্ড পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের দিকে রয়েছে বিজেপি, একেবারে এখনো 191তে লিড করছে বিজেপি, 97তে লিড করছে তৃণমূল কংগ্রেস, বাকি আদার্স লেফট 3টি আসন এবং আদার্স রয়েছে 2টি আসন। এবং আসামেও কিন্তু আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি। কেরালার দিকে যদি নজর রাখি, সেখানে অ্যালায়েন্স পার্টি সরকার গঠন করছে। পুদুচেরির দিকে একই অবস্থা, মানে বিশেষ করে
আসাম এবং পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যেই কিন্তু ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টির সরকার, এটা বলাই বাহুল্য। বলাই ভালো। আসামে একটা জিনিস দেখেছি যে বিজেপি কিন্তু 79-এই রয়ে গেছে এবং সাথে আইএনসি 25-এ। একটা সময় যখন আমাদের খুব প্রিয়, খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে যে আমাদের গায়ক একজন সেই আসামের জুবিন গার্গ, তার মৃত্যুর পরে কিন্তু দারুণ রাজনীতি খেলা হচ্ছিল। দেখো মিনাক্ষী, আরেকটা বিষয় বলো তো, হিমন্ত বিশ্ব শর্মা যখন প্রচারে বেরিয়েছেন, মানে এতটা আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়ে, এতবার লোকের এত উচ্ছ্বাস, মানে যাকে লোকে মামা বলে সম্বোধন করে, এত উচ্ছ্বাস, মানে হয়তো আমার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম আত্মবিশ্বাসী হতে আমরা হয়তো দেখিনি, যে জয় নিয়ে 200% নিশ্চিত, মানে জয় নিশ্চিত। এখন কটা আসন বেশি পাবো সেটা হচ্ছে সময়ের অপেক্ষা। তাই হলো একেবারে জুবিন গার্গ যেখানের ভূমিপুত্র ছিল সেখানটায় একেবারে প্রত্যেকটা হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে যখন সরকার গঠন হবে, উনি একটা সময় কংগ্রেস করতেন, তারপর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা, এখন একেবারে পুরো দমে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করা। মানে আমি এটাই বিষয় হাইলাইট করছি, যখন একটা লোক আত্মবিশ্বাসী থাকে নিজের বিধানসভা কেন্দ্র বলক বা গোটা রাজ্যের মানুষের প্রতি আত্মবিশ্বাসী থাকে, তখন হয়তো জয় নিয়ে এই যে আত্মবিশ্বাসীর যে হাসিটা সেটা কিন্তু বলেই দেয় যে জয় নিচ্ছে। মানে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরছে, এটা আমরা আগে থেকেই জানতাম। এখন পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল, মানে সকাল 8টা থেকে যে লাইভ করছি আমরা, তুমি আর আমি একসঙ্গে মিলে, এটাই বারবার হাইলাইট করছি পশ্চিমবঙ্গের কথা। বা ত্রিপুরার কথা, উপনির্বাচন যদি আমি দেখি তাহলে উপনির্বাচনে জয় নিশ্চিত ছিল এক প্রকার, খুব স্বাভাবিক, যেখানে যে রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকে সেই রাজ্যের উপনির্বাচনে তার দিকেই ভোটটা যাবে একেবারেই। তো সেই হাসি উনি হাসছেন বিজেপির প্রার্থী। এখন পশ্চিমবঙ্গের দিকে নজর বিজেপির কর্মী সমর্থকরা যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেছে পার্টির জন্য, ওরা মাঠে নেমে পড়েছে, বিজয়ের উল্লাস মেতে উঠেছে। এখনো নির্বাচন কমিশন ডিক্লেয়ার দেয়নি পুরোপুরি ভাবে, এখনো গণনা চলছে, প্রায় 10 রাউন্ডের উপর গণনা চলবে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এসে ওনার প্রতিক্রিয়া দিলেন। এখনো সেই অর্থে তৃণমূল সভাপতি, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি সেই অর্থে কোনো প্রতিক্রিয়া এখন আমরা পাইনি। উনি বলেছিলেন 4 তারিখের পর দেখে নেবেন, দিল্লির লোককে দেখে নেবেন, এরকম বললো। যারা যারা প্রচারে এসেছিলেন প্রত্যেককে দেখে নেবেন। হয়তো এটাই গিয়ে দেখো মিনাক্ষী, মানুষ কত দুর্নীতি দেখবে, কত এই যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, কত লোক রাস্তায় দিনের পর দিন দুর্নীতি করে গেছে, দুর্নীতি করে রাস্তায়, দুর্নীতির কারণে লোক রাস্তায় ছিল, তো লোকে এটা কতটা সহ্য করবে, তার উত্তর লোক ভোট বাক্সে দিয়ে দিয়েছে। এটাই মানে জনগণ সব থেকে বড় কথা, এবার অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবার যদি আমি একটু নজর রাখি, যেখানে ইসিআই সূত্রে, যেটা ইলেকশন কমিশনের যে তথ্য অনুযায়ী আমরা যদি বলি, এদিকে শ্রেয়া শশী পিছিয়ে, কলকাতা উত্তরে দুজনেই পিছিয়ে রয়েছেন। জোর টেক্কা দিচ্ছেন বিজেপিকে কারা, একটু দেখবো। একটু ইসিআই সূত্রে যে একটা 15 মিনিটে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা উত্তরের 7 কেন্দ্রের মধ্যে 3টিতে এগিয়ে তৃণমূল, 4টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। কলকাতা উত্তরের 7 কেন্দ্রে এই মুহূর্তের ফলাফল এক নজরে চৌরঙ্গি 10 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালি 8 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। বেলেঘাটাতে 6 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী। জোড়াসাঁকো 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা। শ্যামপুকুর 8 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। মানিকতলা থেকে 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। কাশীপুর বেলগাছিয়া থেকে 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। একেবারে মিনাক্ষী, আমডাঙ্গা থেকে যদি নজর রাখি আমি, তাহলে তৃণমূলের যিনি প্রার্থী কামিম উনি এগিয়ে রয়েছেন। তৃণমূলের প্রার্থী বারাসাত থেকে সব্যসাচী দত্ত তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছে শঙ্কর চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী। একেবারে হাওড়ার দিকে যদি নজর রাখি, 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 13টিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে 5টি আসনের মধ্যে। হুগলির দিকে নজর যদি রাখি, 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 18টি গণনা সম্পূর্ণ হয়েছে, সেখানেও এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। প্রত্যেক কটা বিধানসভা কেন্দ্রেই যদি আমি সংখ্যার নিরিখে যাই, তাহলে কিন্তু বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছে। একেবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে, মানে আজকের জয়টা বিজেপি, মানে এতদিনের 2-3 মাসের যে একটা পরিশ্রম, সেটা হয়তো ফল আজকে পেয়েছে। শুনতে পাচ্ছো প্রাণেশ? একেবারে স্টুডিও থেকে আমরা শুনতে পাচ্ছি।
হ্যাঁ, বাইরে একেবারে। কিন্তু রীতিমতো ঢাক ঢোল বাজানো শুরু হয়ে গেছে। একেবারে বিজেপির কর্মী সমর্থক রাজ্যে একেবারে উপনির্বাচন তো রয়েছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে চলেছে, সেই আনন্দে মেতে উঠেছেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। একেবারে বাজি পটকা ফাটিয়ে ওরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। ঠিক। আমরা সেটা শুনতে পাচ্ছি কানে স্টুডিওতে বসে। এবং আবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, প্রত্যেক কটা জেলায় বাঁকুড়াতে 12টির মধ্যে 12টি পেয়েছে বিজেপি, এরকমটাই তথ্য উঠে আসছে। 12টির মধ্যে 12টি বিজেপি পেয়েছে। পূর্ব বর্ধমানের মধ্যে 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 12টি পেয়েছে বিজেপি, 4টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, লেফট কংগ্রেস 0। পূর্ব বর্ধমানে এরকম, পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখলে বিজেপি 8টি এবং টিএমসি পেয়েছে 1টি আসন। এরকমটাই ফিগার উঠে আসছে। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা, বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। বীরভূমের দিকে যদি নজর রাখি, বীরভূম বিজেপি 7টি আসনে এগিয়ে রয়েছে, 4টি আসনে তৃণমূল কংগ্রেস। বীরভূম এমন একটি জায়গা যেখানে দুর্নীতি, মারামারি, ভোট আটকে দেওয়া, বীরভূম এমন একটি হট সিট, সে জায়গায় বিজেপির পাল্লা ভারী। মানে ভাবা যায়, মানে প্রত্যেকটা জায়গায়, শহর কলকাতা বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটও হয়েছিল এবং গণনাও কিন্তু শান্তিপূর্ণভাবেই মানে হচ্ছে। আমরা যদি মানে খেয়াল রাখি যে 5টি রাজ্যের নির্বাচন আর আমাদের রাজ্যের উপনির্বাচন, সেখানেও বিজেপি জয়ী। আর 5টি রাজ্যের যে নির্বাচন, এখানেও কিন্তু দুটি জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে তো জয়ী হয়ে গেছে, আমরা যদি এখনো ঘোষণা হয়নি, এগিয়ে আছেন মানে পুরো 193তে লিড করছে। হ্যাঁ, লিড করছে, একদম এগিয়ে আছে। তার মানে এখন ত্রিপুরা রাজ্যের যারা ওই বাইরে ঢাক ঢোল বাজাচ্ছে, বাজি পটকা ফাটাচ্ছে, তাদের তো ট্রিপল আনন্দ হচ্ছে, ট্রিপল উচ্ছ্বাস একসাথে বেরিয়ে আসছে। নিজের রাজ্যে বিজেপি সরকার, উপনির্বাচনে বিজেপি, পশ্চিম বাংলায় বিজেপি, প্রতিবেশী রাজ্য, সেই রাজ্যেও কিন্তু ঠিক বিজেপি জিত হচ্ছে। আজকে কত দিন ধরে, আজকে 2-3 মাস ধরে। মিনাক্ষী, তোমাকে থামাচ্ছি। পানিহাটি থেকে 10,000 ভোটে এগিয়ে রয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। একেবারে যাকে নিয়ে এত কথা চর্চা, 10,000 ভোটে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ, যে একটা কথা বলেনি। বাড়ি বাড়ি গিয়েছে, ডোর টু ডোর গিয়েছে, লোকের কাছে হাত জোর করেছে, আর লোক কেঁদে বেরিয়েছে। লোকে বলছে আপনি জিতবেন, আপনার জয় নিশ্চিত, আমরা আপনাকে জেতাবো। এই গোটা বিষয়টা কিন্তু রত্না দেবনাথের প্রচারে আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। 10,000 ভোটে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ। প্রায় কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম, কলকাতাতে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। 38,683 ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। এমনটাই তথ্য উঠে আসছে। পানিহাটিতে 10,000 ভোটে অভয়ার মা। একেবারেই 2021-এর কথা যদি ধরি আমি, 214টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 77 আসন। এবার উল্টে গেছে পুরো। তৃণমূল কংগ্রেস পেয়েছে এখন অব্দি 93টি আসন এবং 95টি আসন, এবং বিজেপি পেয়েছে 193টি আসন। সংখ্যা পুরো ঘুরে গেছে। হয়তো তৃণমূল কংগ্রেস এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, আরে আমরা তো ক্ষমতায় আসছি, এবারও আসবো। কাজে দিল না আত্মবিশ্বাসটা। সবসময় আত্মবিশ্বাসের হাসি সবাই হাসে না, এটাই প্রমাণ করে দিল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা পশ্চিম বাংলায়। দেখো, নির্বাচন মানেই তো একটা রাজ্য বা দেশের উন্নতি করা। বিভিন্ন ধরনের মৌলিক চাহিদা থাকে, যারা রাজ্যে বাস করেন বা যারা দেশে বাস করেন, তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু মৌলিক অধিকার রয়েছে। সেই মৌলিক অধিকার যদি সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে তারা না পায়, তখনই কিন্তু মোড়টা ঘুরে অন্যদিকে। ভোটাররা বোকা নয়, তারা বুঝে শুনেই তাদের মতদান করেন। এবার ভোট হলে খেলা হবে, একটা শব্দ কিন্তু বলে যে খেলা হবে। হ্যাঁ, খেলা হয়ে গেছে। সেই খেলাতে একজন হারবে, একজন জিতবে। মাঠে ময়দানে নামলে, খেলার মাঠে নামলে হার জিত প্রত্যেকেরই আছে। আর এবার প্রাণেশ, তোমাকে বলছি যে এই মুহূর্তে রাজ্যের যারা নেতারা রয়েছেন, সে বিরোধী দলের বলো বা যে শাসনে রয়েছে, যে শাসক দল, সেই দলের বলো, প্রত্যেক নেতাদেরই কিন্তু একটা প্রতিক্রিয়া থাকে যে ভোটের এই মুহূর্তে যা রেজাল্ট হয়েছে সেটা নিয়ে কিছু প্রতিক্রিয়া থাকে। কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখে নেব নিউজ নাওয়ের পর্দায় প্রত্যেকটা দলের, যে বিভিন্ন দলের যারা নেতারা যারা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া শুনবো এবং অবশ্যই উল্লাসটাও কিন্তু দেখব। ধর্মনগর 56 নং উপনির্বাচনে আজকে ফলাফল ঘোষণা হচ্ছে। তো চতুর্থ রাউন্ড শেষে আপনার প্রতিক্রিয়া কি?
আমরা প্রথমে বলেছিলাম আমাদের রাজ্য জেলা সমস্ত স্তরের নেতৃত্বরা বলেছেন, আমরা সবাই বলেছি যে এইবারে নির্বাচন ভারতীয় জনতা পার্টি একটা বিশাল ভোটের ব্যবধানে আমাদের বিরোধী দল যারা আছেন ওনাদের সঙ্গে আমাদের বিশাল একটা তফাৎ থাকবে। এবং আপনারা দেখেছেন প্রায় 18 ধর্মনগর 56 নং গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং প্রথমেই নির্বাচক মণ্ডলীর সকলকেই বৈপ্লবী অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। ধর্মনগরে গত 8 বছর ধরে এবং গোটা রাজ্যেই মানুষ নির্বাচনে অংশ নিতে পারেনি স্বাধীনভাবে, কারণ 8 বছরের সংবিধান পদদলিত হয়েছে, গণতন্ত্র বিপন্ন হয়েছে, আইনের শাসন ছিল না। আমরা মানুষের কাছে এই কথাগুলোই বলেছি, আসুন নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। ধর্মনগরের শান্তি ফিরিয়ে আনার জন্য, ধর্মনগরের সার্বিক যে উন্নয়ন তাকে আরও বেগবান করবার জন্য আমরা মানুষকে বলেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করুন। এই নির্বাচনে সরকারের পরিবর্তন হবে না, কিন্তু আপনি আপনার রায়ের মধ্য দিয়ে একটা পরিবর্তনের যাত্রা শুরু করতে পারেন। আমরা সেই কথা বলেছিলাম, মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং গণনা কার্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেই জন্য নির্বাচনী কাজের সাথে যুক্ত সমস্ত ধরনের আধিকারিক যারা রয়েছেন তাদেরকে যেমন অভিনন্দন জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছেন, যারা অংশ নিয়েছেন এই নির্বাচনী কাজে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এই নির্বাচনের সার্বিক প্রচার নিয়ে গেছেন মানুষের কাছে। আমাদের 24 সালের লোকসভা নির্বাচন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, তার আগে 19-এর লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনকে মজবুত করে, শক্তিশালী করে মানুষকে প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছে বা আশা জাগাতে সক্ষম হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে প্রস্তুত। এবং এবারকার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা দেখেছেন যে বাংলায় যেটা ভয়ের পরিবেশ ছিল, যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মধ্যে, সেই ভয়ের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছে বিজেপি, যে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সংগঠিত হবে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের ফলে মানুষ তার মতাধিকার বা ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছে, যা বিগত 50 বছর ধরে প্রায় বামেদের নেতৃত্বে এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষ করতে পারেনি। আজকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যেভাবে নির্বাচন হয়েছে, প্রতিটা অংশের মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার প্রতিটা অংশের মানুষ এক কথায়, এক বাক্যে স্বীকার করেছে যে গত 50 বছরেও এই ধরনের সুষ্ঠু নির্বাচন হয়নি। 92-93% প্রথম ধাপে 23 তারিখে এবং 29 তারিখে দ্বিতীয় ধাপে সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। ফলাফল আজকে বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আরও অনেক রাউন্ড বাকি আছে, কিন্তু আর্লি ট্রেন্ড যেটা, বা আজকে প্রায় আমাদের কাউন্টিং মাঝ পর্যায়ে চলে এসছে, বাকি যে সময় রয়েছে তাতে পরিষ্কার যে প্রায় 200-র কাছাকাছি আসন বা তার থেকে বেশি আসন নিয়ে, যেটা অমিত শাহজি বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মোদিজি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, যে 210খানার উপর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবারের মতো বাংলায় সেখানে প্রতিষ্ঠিত হবে। জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলার মানুষের, জয় হবে জাতীয়তাবোধের, জয় হবে আমাদের দেশাত্মবোধের, জয় হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি স্বপ্ন দেখেছিলেন এক ভারত, অখণ্ড ভারতে, যিনি বলেছিলেন নেহি চলেগা এক দেশ মে দো বিধান দো নিশান और दो প্রধান, জীবনকে বলিদান দিয়েছিলেন। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারার জয় হবে, ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবোধের চিন্তাধারার জয় হবে। আমি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে একজন কার্যকর্তা হিসাবে বাংলার প্রতিটি অংশের মানুষ যারা এই ভয়মুক্ত পরিবেশে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে বলিষ্ঠ করেছে, সংঘবদ্ধ করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে সরকার গঠনে এগিয়ে এসেছেন, তাদেরকে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজিকে, বাংলার
বিরোধী দলনেতা, যার নেতৃত্বে বাংলায় বিজেপি লড়াইয়ের ময়দানে ধীরে ধীরে অগ্রসর হয়েছে বিগত কয়েক বছর ধরে, শ্রী শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি, এবং পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যকর্তাকে নতমস্তকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই লড়াইয়ের জন্য। প্রত্যেকটা অংশের মানুষ সম্মিলিতভাবে এই লড়াইয়ের মাধ্যমে বাংলায় পরিবর্তন সংগঠিত করেছে, যা ইতিহাস তৈরি হলো বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের মাধ্যমে। উপনির্বাচন নিয়ে আমাদের ধর্মনগরের প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে উপনির্বাচন হয়েছে এবং সেখানেও ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে। এটা ইতিহাস তৈরি হয়েছে এবং আগামী দিনে আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করছি, দাবি করছি যে আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে, আসামে বলুন, সরকার আমাদের আবার গঠিত হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আমাদের পশ্চিমবাংলার কথা বলাই হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, তামিলনাড়ুতে সেখানে ডিএমকে, ইন্ডিয়া জোটের যে শরিক ডিএমকে পর্যদুস্ত হয়েছে, সেখানে ভরাডুবি ঘটেছে তাদের ইন্ডিয়া জোটে। সেখানে এআইএডিএমকে যা এনডিএর সঙ্গে রয়েছে ভালো ফলাফল করেছে এবং নতুন একটা দল তারও ভালো ফলাফল করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আগামী দিনে এই যে দেশাত্মবোধ এবং সনাতনী চিন্তাধারা মানুষের যে এগিয়ে যাওয়া, সেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষকে আরও শক্তি যোগাবে, সাহস যোগাবে, কনফিডেন্স যোগাবে এবং আগামী 28 সালের নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরাই পরিশ্রম করেছি এরকম নয়। এবারে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা ছিল, এটা দেশের জনতা বনাম মমতা ছিল। কারণ পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে গুরুত্বপূর্ণ ছিল না, গোটা দেশের সুরক্ষা, শান্তি, অস্মিতার জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছিল, এই দেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আমরা যারা দেশের নাগরিক, আমাদের অধিকারের ওপর যেভাবে ওপার থেকে অনুপ্রবেশকারীরা এসে ভাগ বসাচ্ছিল এবং যারা ভারত বিরোধিতা করছে, ওপার থেকে বাংলাদেশের ঘাঁটি থেকে যারা ভারত বিরোধিতা করে যাচ্ছিল, যেভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গে দরজা খুলে দিয়েছিল, তার জন্য এটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের সুরক্ষার জন্য আগামী দিন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এটা দেশের জনতার জয়। এটা পশ্চিমবঙ্গের নির্বাচন এবার তৃণমূল বনাম বিজেপি নয়, এটা ভারত বনাম ভারত বিরোধী শক্তির লড়াই ছিল। আরো বিশেষ করে আমি বলতে চাই, বিগত 15 বছর কাটমানি, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, স্বাভিমান, প্রতিটি জায়গায় যেভাবে দুর্নীতি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে এটা আমাদের লড়াই ছিল। মহিলা সুরক্ষা আমরা দেখেছি যে এবার, আমি বলেছিলাম সেদিনও যে এবার মমতার বিরুদ্ধে বাংলার কোটি কোটি অভয়া এবার কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার মহিলাদের সুরক্ষারও প্রশ্ন ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় যেভাবে মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণ বিগত 1 দশকে আমরা দেখলাম, সেই জায়গায় পরিত্রাণ পাওয়া খুব দরকার ছিল। দুর্নীতি, মহিলা সুরক্ষা, আমাদের রাষ্ট্রের সুরক্ষা যেভাবে বিপদগামী হয়ে দাঁড়িয়েছিল, তারই বলবো যে পরিণাম আজকে ভারতীয় জনতা পার্টির এই বিপুল বিশাল জয়। আমি হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করব যারা পশ্চিমবঙ্গের সেই সকল কার্যকর্তাদের, যারা প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা এই লড়াইটা যারা করেছেন। এবং আজকের দিনে আমি নিশ্চিতভাবে তাদেরকেও আমি মনে করতে চাই, তাদেরকেও স্মরণ করতে চাই, প্রায় 300 জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, যারা হয়তো আজকে সরকারটা দেখে গেলেন না,
তাদের আমি আজকের দিনে অনেক আমার কোটি কোটি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, আমার পশ্চিমবঙ্গে যিনি সহপ্রভারীর দায়িত্ব যিনি নির্বাহন করেছেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে, এবং তারা যেভাবে নিরলস ভাবে তারা বাংলাকে যে আজকে পরিশ্রম করে যেভাবে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকেও আমি হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। প্রতিজ্ঞার পর যে মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল, আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অবধি আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে, মোদিজির যে চিন্তাভাবনা, মোদিজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকবে। তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি, মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে, এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য রাজ্যগুলিতে যেরকম আসনের ফল কি দেখতে পাচ্ছি? না, আমি তো আপনাদের মাধ্যমে আসাম, পন্ডিচেরি এবং আমাদের পশ্চিমবাংলার জনগণকে ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করেছে, সেখানে সরকার অবশ্যম্ভাবী করবে। আসামে, পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও অ্যাবসোলুট মেজরিটি নিয়ে আসছেন, পন্ডিচেরিতেও আমাদের সরকার হতে যাচ্ছে, এবং বিশেষ করে আমাদের ধর্মনগরে যে বাই ইলেকশন হয়েছে, সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জয়টা, কলকাতার যে জয়টা, এটা কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছিল আপনাদের পক্ষে? নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল, কারণ সেখানকার মানুষ যে সবচেয়ে বড় জিনিস যেটা, যে নির্ভয়ে ভোট দেওয়া, সেটা কোনো সময় পশ্চিমবাংলায় হয়নি। এইবার ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল, পশ্চিমবাংলার মানুষ, যে তারা যাতে মন খুলে ভোট দিতে পারে। আর এইবার আমরা ভোটের যে ট্রেন্ড আমরা দেখেছি, প্রায় 90-এর উপর, 90%-এর উপর ভোট পশ্চিমবাংলা হয়েছে। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে, এবং বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে ভোট হয়েছে, যাতে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে ক্ষোভ, মানুষের যে অভিমান, সেই অভিমানটাকে তাদের বহিঃপ্রকাশ করেছেন। তার ট্রেন্ড আমরা এখন যে রেজাল্ট হচ্ছে, রেজাল্টের ট্রেন্ড আমরা সেটা দেখতে পাচ্ছি। বাড়ি থেকেও ছিল না, এইবার ঢুকছে। কোন বার্তা আজকের দিনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির যারা এই মুহূর্তে যারা গণনা বিজেপি, কেন্দ্র আঁকড়ে পড়ে রয়েছেন, যারা গণনা কেন্দ্রে আছেন, তাদের জন্য যা বার্তা দেওয়া হয়ে গেছে, তারা আমার সহকর্মী, বার্তা তারা আমাকে দেবেন। আর আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শ্যামাপ্রসাদের বাংলা, আপনি নিজেই বলেছিলেন শ্যামাপ্রসাদের বাংলা, লেট হিম কমপ্লিট, শ্যামাপ্রসাদের দল বিজেপি, তারা কি বাংলায় এবার সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? শ্যামাপ্রসাদ
নমস্কার, আবারও স্বাগত আপনাদের। আমি রয়েছি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সব সময়ই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই নির্বাচন শুধু রাজ্য সরকার গঠনের জন্য নয়, বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশেও অনেক সময় নির্ধারণ করে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন, জনসমর্থন যাচাই এবং ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য এই ভোটকে অত্যন্ত গুরুত্ব দেয়। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মানেই উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই। প্রতিটি রাজ্যের আলাদা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থাকে, ভোটের ফলাফলও ভিন্ন বার্তা দেয়। তাই এই নির্বাচনকে দেশের রাজনৈতিক মানচিত্র বোঝার অন্যতম বড় মাপকাঠি হিসেবে দেখা হয়। এই বর্তমান তথ্য অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন নির্বাচন কমিশনের যদি আমরা দেখি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি দিয়েছে আপডেট, পশ্চিমবঙ্গটা যদি দেখি, বিজেপি কিন্তু 178 আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 92। কে কি চাইছে, ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন তারা কি চাইছেন? এবার কি তাহলে পরিবর্তন হতে চলেছে বাংলায়? আমরা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেখানের ফলাফল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে সেই পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে চলেছে, যেখানে মমতা ব্যানার্জি এত বছর ধরে মসনদে ছিলেন, সেই বাংলায় দাপটে রাজনীতি করে গেছেন। এবার সেখানে কি পরিবর্তন হতে চলেছে? সেখানে কি তৃণমূল কংগ্রেস কি ভরাডুবি হচ্ছে? বিজেপি কি সেখানে আসীন হচ্ছে নাকি কি চাইছে আসলে পশ্চিমবঙ্গের মানুষ? যারা ভোট দান করেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা আসলে কি চাইছেন? পরিবর্তন? এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা, আমাদের যদি স্ক্রিনে দেখেন, প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দেখে সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যটা কিন্তু সম্প্রচার করছি। আমরা নিজে নিজে গড়ে মন গড়া কোনো ধরনের ফিগার কিন্তু আমরা বসাচ্ছি না। আমরা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশন দফতরের তরফে যে তথ্য, সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে তথ্য, বিজেপি কিন্তু 178 আর ওয়েস্ট বেঙ্গলে, এবং তৃণমূল কংগ্রেস 92 রয়েছে। বাকি সব তথ্য আমরা কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বিভিন্ন যারা রাজনীতিবিদরা রয়েছেন, যারা বিভিন্ন প্রচারকরা রয়েছেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরবো। তারা কোনো এক সময় কি বলেছেন, কতটা ভোট পেতে পারে, বা কত % ভোট পড়তে পারে, বা কতটা আসনে বিজেপি আসতে পারে, বা কতটা আসনে তৃণমূল কংগ্রেস আসতে পারে, সেটা কিন্তু তথ্য কিন্তু আমরা এর আগেও যেদিন নির্বাচন ছিল, উপনির্বাচন, সেদিনই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভোটের বিষয়টা তুলেছিলাম, অন্যান্য রাজ্যের যে ভোটের যে নির্বাচনের বিষয়টা সেটা আমরা তুলেছিলাম, আমরা কথা বলেছিলাম। এবার আজকে ফলাফলের পালা। এই ফলাফলে কি হতে যাচ্ছে আমরা কিন্তু সেটা দেখব। এবার যদি একটু চোখ বলিয়ে নেই সব দিকে, যদি কোন আসনে কিভাবে কতটা এগিয়ে রয়েছে কে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা সেই সময়টা তুলে ধরবো আপনাদের সামনে, যে কি হচ্ছে, কোথায় কে কত ভোটে এগিয়ে আছে। যেমন প্রাথমিক যে পর্যায়ের যে অবস্থান, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে অনুযায়ী গণনার এগিয়ে থাকা আসনে কিন্তু ম্যাজিক ফিগার পার করলো বিজেপি। বারবার একই প্রশ্ন, বাংলার মসনদে তাহলে কে বসছে? বাংলার মসনদে কি দিদি বসছেন, নাকি বিজেপি প্রার্থী বসছেন, যাকে মুখ্যমন্ত্রী করা হবে যদি বিজেপি জয়ী হয়? আর এখন পর্যন্ত যে তথ্য, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেক এগিয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তাদের যে রাজনেতৃত্বরা রয়েছে, যে রাজ্যের যে সরকারের যে নেতৃত্বরা রয়েছে, আমরা বিগত দিনে কিন্তু দেখছি যে ত্রিপুরা থেকে বেশ নেতৃত্বরা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে রয়ে গেছে।
এখনো কিন্তু চষে বেড়াচ্ছেন বা ভোটের যেখানে ফলাফল গণনা হচ্ছে এদিকে কিন্তু আশেপাশে রয়ে গেছেন এবং পুরো চোখ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কি হচ্ছে, ভোট গণনা কি কেমন হচ্ছে, কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে পিছিয়ে যাচ্ছে, সবকটা বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে বসে কিন্তু সেই তদারকি করছেন, সব দেখছেন। আমি আবার আসব, আমি আমাদের একজন অতিথি রয়েছেন তার সাথে আমি পরে কথা বলবো, চেষ্টা করব। এই মুহূর্তে আমার যে সহকর্মী, আমি প্রাণেশকে বলবো, প্রাণেশ তুমি বাকি তথ্যটা যদি তুলে ধরো। সকাল থেকে আমরা ছিলাম, গোটা বিষয়টা তুলে ধরছিলাম, তুমিও ছিলে আমার সঙ্গে। যে বিষয়টা প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছিল। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার আমাদের হাতে রয়েছে সেখানে যদি আমরা প্রত্যক্ষ করি বা নজর রাখি তাহলে আমরা দেখতে পাবো বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি যে সমস্ত প্রার্থীরা ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, ওনারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছে এবং নন্দীগ্রাম থেকে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে। নন্দীগ্রাম ভবানীপুর বিশেষ একটা হাইলাইট একটি বিধানসভা কেন্দ্র ছিল, যেখান থেকে নন্দীগ্রাম থেকে মমতা নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেখানে উনি হেরে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এখানে লিড করছে। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার তুমি বললে 178-এ বিজেপি রয়েছে এবং 92-তে টিএমসি রয়েছে। অন্যান্য দল সিপিআইএম একটি খুব সম্ভবত এবং কংগ্রেসও একটি বা আদার্স রয়েছে দু একটি ওখানে বিধানসভাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বিনাকি, প্রথম থেকেই ত্রিপুরার দিকে যদি নজর রাখি, ত্রিপুরার যে সমস্ত ত্রিপুরাতে উপনির্বাচন ছিল সেখানেও আমরা দেখেছি রাজনৈতিক যারা প্রার্থীরা, যে প্রার্থী ছিল সেই প্রার্থীর সমর্থনে রোড শো, ডোর টু ডোর হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সে জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দিনের পর দিন পশ্চিমবাংলায় পড়েছিল। সেই সঙ্গে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে দীপক মজুমদার যিনি মেয়র রয়েছেন, প্রত্যেক কটা পাপিয়া দত্ত থেকে শুরু করে প্রত্যেকেই চষে বেরিয়েছেন। শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই ছিল। সেই এফেক্ট কিন্তু 2026 আমরা প্রত্যক্ষ করতে পেরেছি নাকি? ঠিক ঠিক একদম। এই মুহূর্তে যে আমরা তথ্যটা পেয়েছি ইসিআই এর তরফ থেকে, এর দেওয়া হিসেব অনুযায়ী আছে এআইটিসি পেয়েছে 41.49%, বিজেপি পেয়েছে 44.88% ভোট। এই মুহূর্তে যে গণনার তথ্য অনুযায়ী 12:27 পর্যন্ত যে তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 178 আসনে, তৃণমূল 92 আসনে, এছাড়া হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টি 2টি আসনে এগিয়ে। অন্যদিকে সিপিএম, এআইএসএফ এবং বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একটি করে আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। একেবারে বিনাকি হুগলির দিকে যদি নজর রাখি, সেখানে 18টির মধ্যে 13টিতে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে এবং পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখলে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে বিজেপি 16টির মধ্যে এগিয়ে রয়েছে। সবকটি শহর, কলকাতায় যদি আমি ছাড়ি তাহলে শহরতলি বলো বা প্রত্যন্ত এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর বলো বা মুর্শিদাবাদ বলো, বিভিন্ন জায়গায় একেবারে কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। আরেকটি বিষয় মীনাক্ষী তোমাকে আমি বলছি, পানিহাটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, অভয়ের মা রত্না দেবনাথ তিনি কিন্তু বিপুল ভোটে, যাকে নিয়ে একেবারে রাজনৈতিক ভাবে জোর চর্চা হয়েছিল। তৃণমূল বলেছিল যে মানে ভোটের রাজনীতি করছে বিজেপি, ইমোশনের রাজনীতি করছে বিজেপি। তো সেই গোটা বিষয়টা কিন্তু এফেক্ট পড়েছে। শেষ হাসি কিন্তু হাসলো রত্না দেবনাথ। আশা করতে পারছি রত্না দেবনাথ এবার মেয়ের যে বিচারের জন্য বিজেপিতে এসছে হয়তো পাবে। বিজেপির যে মূল ফান্ডা ছিল দুর্নীতিমুক্ত রাজ্য করা, একেবারে তৃণমূলে যে সমস্ত দুর্নীতি ছিল সবকটাকে সবার সামনে জনসমক্ষে তুলে ধরবে, গোটা বিষয়টা ওরা আলোচনা করবে। তো এটা পূর্ব বর্ধমানের দিকে যদি নজর রাখি মীনাক্ষী, তাহলে 16টির মধ্যে তোমার বিজেপি পেয়েছে 9টি আসন এবং টিএমসি সে জায়গায় 0 আসন পেয়েছে। একেবারে পঞ্চম রাউন্ড শেষে খড়গপুর গ্রামীণে এগিয়ে টিএমসি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে মীনাক্ষী। এইটা বিষয়টা বেহালাতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, একেবারে বিজেপির যিনি
প্রার্থী রাজ চক্রবর্তী রয়েছেন, উনি পিছিয়ে রয়েছেন। প্রায় এক প্রকার হার নিশ্চিত রাজ চক্রবর্তীর, এমনটাই বিজেপির ইন্দ্রনীল খা এগিয়ে রয়েছে বিজেপির থেকে। একেবারে অগ্নিমিত্রা পল রয়েছে, বিপুল ভোটে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পল। তারপর রূপা গাঙ্গুলি রয়েছেন এগিয়ে, যাকে নিয়ে বিতর্কের একেবারে শেষ ছিল না। সকাল থেকে বলছি, কালিম্পংয়ে একটি বিধানসভা কেন্দ্র ছিল, সেখানে একটির মধ্যে বিজেপি একটি পেয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 190 এর কাছাকাছি বিজেপির রাউন্ড ফিগার রয়েছে বিধানসভা কেন্দ্র থেকে, মানে বিভিন্ন জায়গায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে 293 এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন বলুন বা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালীঘাটের যে বিষয় যে রয়েছে, কালীঘাটে কিন্তু যেখানে মমতা ব্যানার্জির নিজস্ব বাসভবন রয়েছে কালীঘাট, সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছেন। কাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিজেপির বলুন, কংগ্রেসের বলুন বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা রয়েছে, প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বলছিল, নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছিল। সেই জায়গায় প্রতিক্রিয়া দেওয়ার পর একটা বিষয় উঠে আসছিল, প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল নিজের জয় নিয়ে। একেবারে শ্রেয়া পান্ডে যিনি ছিলেন, শ্রেয়া পান্ডে বরাবর পিছিয়ে ছিল। এখন এই মুহূর্তে যে রাউন্ড ফিগার উঠে আসছে সেখানটায় শ্রেয়া পান্ডে যিনি তৃণমূলের প্রার্থী, শ্রেয়া পান্ডে কিন্তু ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন। একেবারে রূপা গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী রয়েছেন, তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছেন, সে জায়গায় শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। আরেকটি বিষয়, নন্দীগ্রাম থেকে যিনি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মীনাক্ষী, আমি এই মুহূর্তে কথা বলবো যিনি পশ্চিমবঙ্গে কিন্তু ছড়িয়ে বেরিয়েছেন, একদম চষে বেরিয়েছেন বিজেপির প্রচারক হিসেবে। ত্রিপুরা থেকে গিয়েছিলেন টিটিডিসির যিনি চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ। দাদা, আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম, আমরা ত্রিপুরা রাজ্যে যখন উপনির্বাচন চলছিল, সেদিন আমি আপনার সঙ্গে একটু কথা বলেছিলাম কলকাতার রাজনীতি বিষয়ে বা নির্বাচন যে আসছে এই বিষয়ে। আপনি সেখানে প্রচারক হিসেবে ছিলেন, তো তখন আপনি বলেছিলেন যে 176 থেকে 77 বিজেপি আসন পেতে পারে। এখনের যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু সত্যি সত্যি আপনার কথায় গিয়ে ঠেকেছে, কি বলবেন? প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক মন্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণভূমিতে বিজেপি সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনারা আমার সঙ্গে সত্যি আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন যখন আমি কলকাতায় ছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় আমরা যতটুকু ওই সময়ে যতটুকু বুঝতে পেরেছিলাম, যতটুকু দেখতে পেয়েছিলাম, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং যা শেয়ার করেছিলাম তা বাস্তবায়িত হলো। তার জন্য আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি এবং ভীষণ আনন্দিত হচ্ছি। আপনার যে সেই মানে বলা সেই প্রচারে আপনারা যখন ছিলেন, তখনই মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন এলাকায় গিয়ে যে সাড়াটা পেয়েছিলেন, সেই হিসেবে আপনারা প্রত্যেকে মিলে বসে হয়তোবা আলাপ আলোচনা করে এই ফিগারটা আপনি আমাদের জানিয়েছিলেন। এবার সেই ফিগারে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে। কিন্তু ভবানীপুরের দিকে তো একটু চোখ রয়েছে সবারই, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই জায়গাতে কিন্তু এখন মমতা ব্যানার্জি মোটামুটি এগিয়ে রয়েছেন। সেটা কি বলবেন? আদৌ কি সেই এগিয়ে থাকবেন নাকি ভরাডুবি হবে? দেখুন, ভবানীপুরের বিষয়টা মানে আমি যতটুকু এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু আমরা টিভি পর্দায় দেখতে পেয়েছি, তাতে এখানে এখন আরো যতগুলি রাউন্ড বাকি রয়ে গেছে, সেই রাউন্ডগুলিতে শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন উনি এগিয়ে যাবেন। কারণ ওই বাকি রাউন্ডগুলিতে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেই মানে বাকি রাউন্ডগুলি গণনা হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট এবার যে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণভাবে
একটা পোলারাইজড হয়েছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে একটি ভয়মুক্ত, দীর্ঘদিন পরে এই একটি ভয়মুক্ত পরিবেশে ভরসা পেয়ে এবার ভোট দিতে পেরেছেন। তার জন্য ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। এবং নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন এই বছর যেভাবে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা ছিল সত্যি ঐতিহাসিক। এবং এতে করে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ভীষণভাবে একটি ভরসা পেয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। তা আপনারা লক্ষ্য করেছেন যে শতাংশের হিসাবে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই প্রথমবার 93% উপরে ভোট চলেছে। অপরদিকে এই রাজ্যে এই দীর্ঘ 15 বছর, তার আগে বামফ্রন্টের 35-34 বছর এই অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। এখানে যুবকদের কর্মসংস্থান ছিল না, চরম দুর্নীতি চরম আকার নিয়েছিল, স্বৈরাচারী চরম আকার নিয়েছিল, মহিলাদের সুরক্ষার কোনো বিষয় ছিল না। আরজিকর থেকে শুরু করে আপনার বিভিন্ন ল কলেজ, বিভিন্ন জায়গায় কিভাবে ছাত্রীরা দর্শন হয়েছে, মহিলারা দর্শন হয়েছে, জেহাদিরা কিভাবে দাপিয়ে বেরিয়েছে। এবং ভারতবর্ষের যে বিভিন্ন বিচার ব্যবস্থা, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কিভাবে বিচার ব্যবস্থাকে মান্যতা না দিয়ে কিভাবে মমতা ব্যানার্জি অপমান করেছে, কিভাবে রাজ্যের শিল্পকে তাড়িয়ে দিয়েছে, কিভাবে এবার তুষণের রাজনীতি করেছে, সবগুলি বিষয় মানুষের মধ্যে তুষানুলের মতো জ্বলছিল। মানুষ সুযোগ পেয়েছে, তার মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে এবং তার মধ্য দিয়ে জনগণের যে মতামত প্রকাশ করার যে সুযোগ এবার পেয়েছে, তার মধ্য দিয়ে এবার পরিবর্তন একদম অবিস্মরণীয় ছিল এবং সেটাই বাস্তবায়িত হয়েছে। যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির শেকড়টা শক্ত করে ধরেছিল সেই নন্দীগ্রাম থেকে, আর সেই নন্দীগ্রামে এবার হেলে আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বললামই তো আপনাকে যে সারা রাজ্যে শুধু নন্দীগ্রাম, ভবানীপুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গবাসী অতিষ্ঠ হয়ে গেছেন। বিশেষ করে বিগত 15 বছরের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই সুযোগ হচ্ছিল না। বিভিন্ন সময়ে এই যে নির্বাচন হতো, সেই নির্বাচনগুলি প্রহসনে পরিণত হতো, প্রকৃত জনমত সেখানে প্রকাশ করার সুযোগ থাকতো না। আর থাকতো না বলেই বারবার মমতা ব্যানার্জি 3-3বার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এই বছর ভারতের নির্বাচন কমিশন এমন ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে মানুষ একটি আস্থা পেয়েছে, মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করার জন্য একটি পরিবেশ পেয়েছে বলেই সেখানে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। এবং মানুষের যে জনরোষ, মানুষ যে দীর্ঘদিন ধরে পরিবর্তন চেয়েছিলেন, সেটা এইবার বাস্তবায়িত হয়েছে। আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। ইভেন এই মুহূর্তে আমি স্টুডিও থেকে শুনতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও কিন্তু বাজি ফাটানো শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে এসআইআর যে এতগুলো নাম কাটা গেল, সেই ভোটের ইয়েতে কি এটা প্রভাব ফেলেছে নাকি? না, দেখুন, এসআইআর একটা এটা কোনো নতুন কিছু নয়। আপনারা জানেন যে এসআইআর আমাদের ভারতবর্ষে প্রথমবার হয়েছে তা তো নয়। এসআইআর এর এফেক্ট হয়েছে কি হয়েছে না সেটার চুলচেরা বিশ্লেষণ এখনো আমরা অন্তত যেটা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, এসআইআর নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছিলেন। কেউ বলছিলেন যে হিন্দুদেরও একটা বড় মাত্রায়, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট থেকে বঞ্চিত হবেন, তারা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি, নদিয়া ডিস্ট্রিক্টে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং তারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকেই জয়ী করেছেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছেন। তাই এসআইআর এর যে বিষয়, এটা তো নির্বাচন কমিশন, এটা তো ভারতীয় জনতা পার্টি করেননি, সেটা নির্বাচন কমিশন একটা স্ট্যাচুটরি বডি, সেটা আমাদের দেশে একটা সিস্টেম অনুসারে বিভিন্ন সময়ে হয়ে থাকে। প্রশ্নটা আসলে আপনাকে এই জন্য করা হয়েছে যে এসআইআর এ অনেক লোকের নাম কিন্তু বাদ গেছে সেই তালিকা থেকে, তাই জন্যই কি তৃণমূলের ভোট ব্যাংক কমে গেল?
না, একটা তো আংশিক হলো সত্যি যে আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে মমতা ব্যানার্জির সরকার বিগত দিনে যেভাবে ভোটের রাজনীতি করেছেন সেটা এবার করতে পারেননি এসআইআর এর কারণে। তো এটা বলতে কোনো অসুবিধা নেই যে এসআইআর এ আমাদের অনুপ্রবেশকারী হিসেবে যারা ছিলেন, যারা অবৈধ নাগরিক ছিলেন, তাদের যারা মৃত ভোটারকে মানে ভুতুরে ভোটারদেরকে মানে সামনে হয়ে তারা ভোটে অংশগ্রহণ করতেন, মারা গেছেন 20 বছর 15 বছর আগে, অথচ তাদের ভোট হয়ে যেত। এই যে একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল, সেটা এসআইআর এর কারণেই, এসআইআর এর কারণে এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু পদক্ষেপের কারণে এই বছর এটা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্যই আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, আমি জানতে চাইলাম। আচ্ছা, আপনার অনুভূতির কথা বলুন, এই মুহূর্তে যে রেজাল্ট রয়েছে আপনার অনুভূতির কথা আমাদের জানান। এতক্ষণ কথা বলছিলাম টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষের সাথে। তিনি কিন্তু বিজেপির হয়ে প্রচারক হিসেবে পশ্চিমবঙ্গে গেছিলেন এবং বিভিন্ন অনেকটা সময় ওখানে থেকেছেন এবং প্রচার করেছেন, চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছেন। তার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তিনি তার ব্যক্তিগত যা মন্তব্য তিনি তুলে ধরলেন। এতক্ষণে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে রয়েছে, বিজেপির 173, পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, টিএমসিতে রয়েছে 85, সিপিআইএম 1 আর আদার্স 3 রয়েছে। আসামের দিকে কিন্তু বিজেপি এবার মনে হয় আবারও সেই আসন জয়, কেন্দ্র জয় হবেন বা আসামে বিজেপি রাজত্ব করবেন, আবার হিমন্ত বিশ্ব শর্মা হয়তো বা আবার আসনে অধিষ্ঠিত হবেন। এখন আমি আবার চলে যাব আমার সহযোদ্ধা প্রাণেশের কাছে। একেবারে মীনাক্ষী, তখন থেকে তুমি বলছিলে, কথা বললেন ওনার সঙ্গে যিনি প্রচারক ছিলেন। তারপর যে বিষয়টা উঠে আসছে মীনাক্ষী, সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করতে পারছি, বিজেপির যে সমস্ত প্রার্থীরা ছিল প্রত্যেকেই বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছে এবং দেবাশিস কুমার যিনি রয়েছেন, দেবলীনা কুমার যিনি অভিনেত্রী রয়েছেন, ওনার বাবা একজন হেভিওয়েট তৃণমূলের মুখপাত্র ছিলেন, মুখ ছিলেন তৃণমূলের, সেই জায়গায় নিজের জায়গা থেকে উনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। দেবলীনা কুমার আমরা প্রত্যেকেই জানি একজন অভিনেত্রীর বাবা দেবাশিস কুমার একজন হেভিওয়েট তৃণমূলের যিনি প্রার্থী ছিল এবারে। গত 3 বছরের বিধানসভা নির্বাচনে, মানে গত 3বার যে বিধানসভা নির্বাচন হয়েছে প্রত্যেকবার উনি জিতেছেন বিপুল ভোটে। এবারে কিন্তু সংখ্যাটা পুরো উল্টে গেল। শুধু দেবাশিস কুমারের ক্ষেত্রেই নয়, যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা ছিল, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে প্রায় হারার মুখে হাঁটতে বসেছেন। ভবানীপুরে এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 9000-এর বেশি ভোট উনি লিড করছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতে আছেন, ভবানীপুরে পিছিয়ে রয়েছেন। একেবারে রাজারহাট থেকে অদিতি মুন্সি উনি পিছিয়ে রয়েছেন। প্রথমবার 2টো রাউন্ডের পরে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, সে জায়গায় উনি এগিয়েছিল, এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে তখন পিছিয়ে রয়েছেন। একেবারে মীনাক্ষী মুখার্জি যিনি সিপিআইএম এর একেবারে মুখ যাকে বলা যায়, মাঠে ঘাটে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখার্জিকে। প্রতি মুহূর্তে সিপিআইএম এর যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল প্রত্যেক লোককে নিয়ে উনি মাঠে চষে বেরিয়েছিলেন, সে জায়গায় আত্মবিশ্বাসী ছিলেন নিজের জয় নিয়ে। কিন্তু এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে বলা চলে মীনাক্ষী মুখার্জি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন অনেকটা। একেবারে মানে যে ফিগারটা, মানে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন, যে ফিগারটা উঠে আসছে, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। রূপা গাঙ্গুলিকে নিয়ে বহু ট্রোল হয়েছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন থেকে ভোট নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে, তখন থেকে কিন্তু আমরা একটা জিনিস প্রত্যক্ষ করতে পেরেছিলাম, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল বা বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে সমস্ত চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সে জায়গায় বোমাবাজি, হত্যা, গুলিকাণ্ড, হুজ্জুতি প্রত্যেকটা বিষয় প্রত্যক্ষ করতে পেরেছি। কিন্তু এইবারের চিত্র সম্পূর্ণটা ভিন্ন ছিল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট নির্বাচন করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে। এসআইআর এর যে বিষয়টা আমার সহকর্মী মীনাক্ষী তুলেছিল, আমাদের যিনি গেস্ট ছিলেন ওনাকেও প্রশ্নটা করা হয়েছে। এসআইআর এ প্রায় 90 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। এসআইআর একটা ফ্যাক্টর রয়েছে। সেই সঙ্গে 15 বছরের একটি সরকার, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছিল 15 বছর ধরে পশ্চিমবাংলায়, সেই সরকারের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে
কটা দুর্নীতি বলবো, প্রত্যেকটা কয়লা দুর্নীতি, গরু চুরি, শিক্ষা ক্ষেত্রে চুরি, শিক্ষার দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, হালে উনি বেরিয়েছেন। একটা রাজ্যে যখন এত দুর্নীতি জর্জরিত হয়ে যায়, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ পরিবর্তন চাইবে, এটা খুব স্বাভাবিক। মানুষ যখন তিতিবিরক্ত হয়ে যায় তখন পরিবর্তনের ডাক দেয়। এবার আশা করতে পারছি, বা বলাই বাহুল্য, প্রথমবারের মতো পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। বিপুল সংখ্যক ভোট নিয়ে ওরা ক্ষমতায় আসতে চলেছে, এমনটা ইঙ্গিত এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। প্রায় 1টা বাজে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 190 এর গন্ডি পেরিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। টিএমসি ইতিমধ্যেই 91টি আসন আটকে আছে, লেফট অর্থাৎ সিপিআইএম 2টি আসন এবং কংগ্রেস 1টি, এবং আদার্স রয়েছে 2টি আসন। একেবারে সকাল থেকে যে ফিগারটা, একেবারে ব্যালট পেপার থেকে শুরু করে একেবারে ইভিএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে এগিয়েছিল। জয় নিশ্চিত এখনো বলা যায়। এখন আরো ফিগারটা কতটা চেঞ্জ হবে, এই মুহূর্তে যে ফিগার এতটা তো চেঞ্জ হবে না। বিজেপি তো আর একেবারে উল্টো যাবে না, 90 আসনে তো আর আসবে না, বা তৃণমূলের জায়গাটা বিজেপি নিতে পারবে না। হয়তো কিছু আসন সংখ্যা এদিক সেদিক হবে, এটাই হবে সময়ের ব্যবধানে যা ফিগার আমাদের সামনে উঠে আসে সেই ফিগারটি। পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল গোটা দেশের, কারণ একের পর এক প্রতিপক্ষ, শাসক দল প্রত্যেকের কাছে যে সমস্ত ইস্যুগুলো দাঁড় করিয়েছিল জনসাধারণের সামনে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছিল, বেকার ভাতা 1,500 টাকা দিয়েছে, কোনো কিছুই কাজে দেয়নি। আমরা বিভিন্ন বিষয় আমরা দেখেছিলাম, সেখানে ভোটের আগে যুব সমাজ ফ্যাক্টর থাকে প্রতিটা রাজ্যে, প্রতিটি ভোটের ক্ষেত্রে যুব সমাজ সব থেকে বড় একটি ফ্যাক্টর। যুব সমাজের মুখে একটি কথা ছিল, আমাদের কর্মসংস্থান দিন, আমাদের চাকুরি দিন। 1,500 টাকা ভাতা দিয়ে পেট চলে না আজকের দিনে দাঁড়িয়ে। লক্ষ্মীর ভান্ডার যারা নিয়েছেন 3,000 টাকা বিজেপি বললো করে দেবে, অন্য অন্নপূর্ণা ভান্ডার কিছু একটা নাম দিয়েছে, বিজেপি বললো করে দেবে, কর্মসংস্থান দেবে। বহিরাজ্যের যে সমস্ত টাটার মতো গ্রুপ বা অন্যান্য নামি দামি যে সমস্ত কোম্পানিগুলো ছিল প্রত্যেকটা কোম্পানিকে রাজ্যে আনবে, এটা বিজেপির মূল বিষয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি মমতা ব্যানার্জি এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, তাহলে এরকম গোহারা কেন হারলেন? নিশ্চয়ই কারণ রয়েছে। দুর্নীতি একটা বড় ফ্যাক্টর। দুর্নীতি এতটা করেছে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি। রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে বহু বছর ছিলেন, হালে বেরিয়েছেন, আগেও বললাম। সেই ক্ষেত্রে দুর্নীতি, চাকুরির দুর্নীতি, এক লাফে প্রচুর লোকের চাকরি চলে গেছে। কেন? 2 নম্বরই করে চাকরি দিয়েছে, টাকা খেয়েছে, প্রোটোকল মানেনি, যে সমস্ত গাইডলাইন থাকে সেটা মানেনি, এই জন্যই চাকরি চলে গেছে। আমরা দেখেছি বহু লোক রাস্তায় পড়েছিল, তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল সেখানে যাননি। কেন যাননি? কি মুখ নিয়ে যাবে সেখানটায়? ওদের জন্যই তো চাকরি গিয়েছে। লোকে থালা নিয়ে রাস্তায় ছিল, হয় ভাত দিন, নহলে আমাদেরকে মেরে ফেলুন। এরকম জায়গা থেকে পরিবর্তন কোথাও গিয়ে প্রয়োজন ছিল। সে জায়গায় বিজেপি আত্মবিশ্বাসী ছিল, তারপর তৃণমূল নিজের বিষয়টা নিয়ে আত্মবিশ্বাসী ছিল। আমার সহকর্মী মীনাক্ষী আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, বাকি বিষয়টা ও দেখবে। নমস্কার, আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন স্যার অ্যাডভোকেট জেনারেল, যিনি ত্রিপুরার রয়েছিলেন, শ্রী সিদ্ধার্থ শঙ্কর বাবু। আপনাকে স্বাগত স্যার। নমস্কার স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আমাকে শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর একটু পিছিয়ে বসলে আরো সুন্দর দেখা যাবে। এই তো এখন ভালো দেখাচ্ছে। আপনার সাথে কথা হয়েছিল আমার এর আগেও, আপনার সাথে যখন কথোপকথন হয়েছিল তখন জিজ্ঞেস করেছিলাম যে পশ্চিমবঙ্গ বা আসাম কেমন রেজাল্ট করতে পারে, কে এগিয়ে যেতে পারে বা কে পিছিয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু আপনি ভীষণ আশাবাদী ছিলেন যে পশ্চিমবঙ্গেও মুখ হাসি ফুটিয়ে পদ্ম ফুল ফুটবে, আর আসামেও কিন্তু সেরকম যেমনটা আছে তেমনটাই হবে আপনি বলেছিলেন। কেমন লাগছে বলুন? কিছুই লাগছে না, কারণ এই ভোটে কোনো চমক নেই, বুঝলেন। আসামে কি হবে
আসামে যে কোনো মানুষ গেলে বুঝতে পারতো, পূর্ব নির্ধারিত। বাংলায় যদি আপনি একটু কান পাতেন তাহলেই গত এক সপ্তাহে পরিষ্কার ছিল কে জিতবে। কারণ টিএমসির বুথ দখলের পরিকল্পনা, পুলিশ এসে ওসব ভেস্তে দেওয়া, ওসব থেকেই বোঝা গেছে যে ভোটের ট্রেন্ডটা কোন দিকে। বিজেপির দেখুন, বিজেপির এমন একটা অবস্থান পশ্চিমবঙ্গে, মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছে, কিন্তু বিজেপির কিন্তু সাংগঠনিক ক্ষমতা তৃণমূলের চাইতে পিছিয়ে। কিন্তু তার ফলেও কিন্তু ভোটাররা পিছিয়ে থাকেননি, ভোটাররা এসছেন। আমি এবারে পশ্চিমবঙ্গের এই জয়টা আমি বলবো জনগণের জয়, আমাদের গণতন্ত্রের জয়, এবং তার চেয়েও উপরে ইলেকশন কমিশনের জয়। দেখুন, গত কয়েক বছর ধরেই দেখা গেছে যত আবাসিক সংস্থাগুলো আছে ওইগুলোতে প্রচুর পরিমাণ ভোট থাকে, 1000, 1500, 2000 করে ভোট থাকে এক একটা আবাসিক সংস্থাতে। ওগুলোতে ভোট খুব কম পড়েছিল। এবং এবার কলকাতা এবং যত মেট্রোপলিটন আবাসিক সংস্থা আছে ওখানে নির্বাচন কমিশনার পোলিং বুথ দিয়েছে। এর একটা খুব বড় সংখ্যক ভোট কিন্তু বিজেপির ফেভারে গেছে। যারা তৃণমূলকে ভোট দিতে চাইতো না ওদের ভোটটা কিন্তু আটকানো হতো আগে, ওটাকে এক ধরনের আমি বুথ রিগিংই বলবো। তো এবার সেটা হয়নি, এবং নানা কারণে জনসাধারণের রায় অনেক আগের থেকেই বিগড়ে ছিল। এন্টি এস্টাবলিশমেন্ট একটা রব ছিল, সেটা এবার ভোটের রূপ পেয়ে পদ্মফুলের জয় জয়কার। আর আসামে দেখুন নানা ধরনের উন্নয়ন কর্ম হয়েছে। আর না, আসামে আমি গতবারে বলেছিলাম ভোটস হ্যাভ বিন পোলারাইজড সাকসেসফুলি। সেটা ভালো না খারাপ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু পোলারাইজড ভোট এবং উন্নয়নের ফলে আসামের চারদিকেই আমার মনে হয় কংগ্রেস মোটামুটি 25 থেকে 26টা পেয়েছে বা পাবে। বাকি 2-3টা যাবে, হয়তো 3-4টা যাবে, বাকি সবাই এই এআইডিইউএফ মিলে। এবার আরেকটা জিনিস লক্ষণীয়, এআইডিইউএফ এর ভোট কিন্তু প্রায় নাই, এরা নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস যেখানে আছে ওখান থেকে কোনো কিছু সাফল্য অর্জন করতে পারেনি। ওদের যে কিছু কমিটেড সিটস আছে ওইগুলোই পেয়েছে। বিজেপির সংখ্যা আমার মনে হয় আলটিমেটলি গিয়ে বিজেপি 98 বা 99-তে দাঁড়াবে, এই আমার অভিমত। আসামের কথা বলছেন না পশ্চিমবঙ্গ? আসামে 126টা ভোটের মধ্যে আমার মনে হয়, আমি আপনাকে বলেছিলাম গতবার 96টা পাবে, আমার মনে হয় 98 থেকে 99টা পাবে। করে যাবে, আপনি যে ধারণাটা করেছিলেন এটা ক্রস করবে, 1-2টো সংখ্যায় ক্রস করবে, সেটা কোনো একটা বড় চমক নয়। আসামে বিজেপি প্রত্যেকটা ভোটই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। এবার যত সংখ্যাই বাড়ুক, সে 1% হোক আর 2% হোক, চারটেখানে কম নয়, কম কথা নয় এটা। ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা ততটা নাও বাড়তে পারে। শিলচরে শুনেছি খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে। এইমাত্র আমি তো ধর্মনগরে আছি, ধর্মনগরে বিপুল ভোটে জহর বাবু আমাদের বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন। একমাত্র কেরল ছাড়া সব জায়গায় প্রত্যাশিতভাবেই বিজেপির জয়যাত্রা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে যে 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে তার ফলাফল আজকে ঘোষণা হচ্ছে, সকাল থেকে গণনা শুরু হয়ে গেছে। সেখানে মনে হচ্ছে মানে চারিদিকেই বিজেপির জয় জয়কার হচ্ছে। তামিলনাড়ুতে একটু ব্যতিক্রমী। কেরল ছাড়া পুডুচেরি তো মোটামুটি ডিসিসিভ ভিক্টরি পেয়ে গেছে। আমি লাস্ট দেখেছিলাম 22 সিটসে মোটামুটি জয়লাভ করে ফেলেছে বিজেপি, 30-র মধ্যে 22। এখন জানি না একটু কম বেশি হলেও হতে পারে, কিন্তু ডিসিসিভ ভিক্টরি পেয়েছে বিজেপি। আর কেরালাতে প্রত্যাশিতভাবেই বিজেপি, দেখুন বিজয়ন চলে গেছেন, বিজয়ন চলে যাওয়াটা নিশ্চিত ছিল, কিন্তু বিজেপির জয়যাত্রা কতদূর কি হবে সেটা হয়তো বিকেল বেলা নাগাদ আমরা বুঝতে পারবো। মানে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমাদের সামনে যে তথ্যটি রয়েছে সেটা আসামে রয়েছে 79 বিজেপি,
কংগ্রেস রয়েছে 24টি। আর এদিকে যদি আমি কেরলের দিকে তাকাই তাহলে কংগ্রেস রয়েছে 63, সিপিআইএম 25, আর পুদুচেরিতে এআইএনআরসি আছে 6টা, বিজেপি আছে 1টা এই মুহূর্তে তথ্যে। তামিলনাড়ুতে রয়েছে টিভিকে 110, আর কংগ্রেস রয়েছে 4টে, আর ওয়েস্ট বেঙ্গলে তো 185তে গিয়ে ঠেকেছে ওয়েস্ট বেঙ্গলের। এই মুহূর্তে যে তথ্য আমরা নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই কিন্তু তুলে ধরছি ঠিক আপনাদের সামনে। আচ্ছা স্যারকে আমি জিজ্ঞাসা করতে চাইবো যে এবারের যে পশ্চিমবঙ্গে যে ভরাডুবি, কারণ 5টি রাজ্যের নির্বাচনের মধ্যে কিন্তু সারা দেশের লোক পাখির নজরের মতো দেখছে পশ্চিমবঙ্গের রেজাল্টের দিকে। ওইদিকে কিন্তু সবাই তাকিয়ে আছে যে কে প্রত্যাবর্তন না পরিবর্তন। এই মুহূর্তে যেভাবে তথ্য চলে আসছে উঠে আসছে আমরা কিন্তু পরিবর্তনই দেখতে পাচ্ছি, যে জনতার ভোটটা কিন্তু ভাগ্য নির্ধারণ করেছে যে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু এবার হয়তো মসনদে তারাই বসছেন। মুখ্যমন্ত্রীর মুখটা তো পরে হবে, কে মুখ্যমন্ত্রী হবেন। এই যে ভোটটা, এই যে ভোটের ফলাফলটা পশ্চিমবঙ্গে এত হারে, মানে যেখানে টিএমসি এত বছর ধরে রাজনীতি করছে, টিএমসি ছিল সরকারের শাসনে ছিল, সেই জায়গাতে বিজেপি আসীন হচ্ছে এখন পর্যন্ত তথ্যে। তো সেই জায়গাতে এই ঘটনাটা কিভাবে হলো, মানে ভোটের রেশিওটা এতটা ভাবে ওইদিকে কেন গেল, কি কি কারণ হতে পারে মানে আপনার মতে? এখন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষিতদের জায়গা। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে মানুষ শঙ্খ ঘোষ আবৃত্তি করে, রবীন্দ্রনাথ আবৃত্তি করে, সুনীল গাঙ্গুলি আবৃত্তি করে। এটা হচ্ছে 85% জনগণের কথা বলছি, বাকি 15% কারা আপনি বুঝতে পারবেন। গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে। চাকরি নেই, বাকরি নেই, প্রায় 6,000-এর বেশি বড় ছোট মিলিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের চারদিকে ছড়িয়ে গেছে। দেখুন, এসব খুব অশুভ ছায়া, এসব খুব অশুভ ছায়া। এর মধ্যে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় স্লোগান হচ্ছে কি খেলা হবে, খেলা হবে। আরে ভাই, জনগণের মাথা নিয়ে তুমি খেলাধুলা করছো, এটা কি ধরনের কথা? তারপরে পাও ভাঙা, তারপর হলো বিজেপিএল মাছ খেতে পারবে না, বিজেপিএল বাংলা কথা বলতে পারবে না। আমি কোনোদিন ভাবিনি বাঙালি হিসাবে যে জয় বাংলা ধ্বনি আমি খুব বেশি 71 সনে প্রচন্ড গর্বের সাথে দিতাম। সেই জয় বাংলা ধ্বনিটা বাঙালির পক্ষে লজ্জাকর একটা ধ্বনি হয়ে দাঁড়াবে, আমি সেটা ভাবিনি। কিন্তু জয় বাংলা ধ্বনিটা আজকের দিনে টিএমসি পার্টি একটা পার্টিকুলার একটা ছোট গ্রুপের সাথে জড়িয়ে দিয়েছে, যারা ভালো করে বাংলা ভাষাও বলতে পারে না। মাকে বলে আম্মা, বাবাকে বলে বা, এটা বাংলা ভাষা নয়। বাংলা ভাষাভাষী যারা পশ্চিমবঙ্গে, ওরা নিজেদের রাজ্যে নিজেরা কোণঠাসা হয়ে গেছেন, এবং ওই কোণঠাসাদের ভোট যাতে হয় না পড়ে বা টিএমসির দিকে যায়, তার জন্য স্লোগান হয়েছে জয় বাংলা। জয় বাংলা আজকের দিনে বাঙালির সমানার্থক বা সমার্থক কোনো ধ্বনি নয় পশ্চিমবঙ্গে। দ্বিতীয়ত, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, বিজেপি এলে নিরামিষ খেতে হবে। দেখুন, এই ধরনের ছেদ পলিটিক্স পশ্চিমবাংলার মানুষ নেবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলা, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা 30 বছর 40 বছর আগে হতো, আজকে হচ্ছে হোয়াট ইন্ডিয়া ডাজ টুডে, বেঙ্গল স্টার্টস থিঙ্কিং ডে আফটার টুমরো। এটা তো চলতে পারে না। না, নেতাজির জায়গা, রবীন্দ্রনাথের জায়গা, বিবেকানন্দের জায়গা, এ দেশ কি এত পিছিয়ে থাকবে? মানুষ যা বলার তাই বলেছে। গতবার বলতে পারেনি, আমি বলছি না গতবার বলেনি, গতবার বলতে পারেনি, এবার বলেছে, এবং বলতে পারছে বলেই বলেছে। ভোট আসে, ভোট যায়, আমরা জানি ভোট পাখি যখন উড়ে তখন সব নেতা নেত্রীরাও কিন্তু ভোটারদের সামনে গিয়ে দানা নিয়ে বসে। দানা নিয়ে অর্থাৎ বিভিন্ন কথাবার্তা বলে যে আপনারা এটা পাবেন, আপনারা ওটা পাবেন, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই নন্দীগ্রাম
যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সেই আসীন হওয়ার জন্য আসনে, যেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেই নন্দীগ্রামের অবস্থান এখন কি অবস্থা, এই অবস্থানটা দেখে আপনি কি বলবেন? থেকে টাটাদের সরানো হলো। টাটাদের সরানোর 24 ঘন্টার মধ্যে গুজরাট সরকার ন্যানো কারখানার জন্য সবকিছু সিঙ্গেল উইন্ডো পলিসি করে দিয়ে দিল। আজকে ওই ন্যানো কারখানায় ইভি গাড়িগুলো তৈরি হচ্ছে টাটার। আমি শুনেছি 26,000 লোকের কর্মসংস্থান হয়েছে ওই প্ল্যান্টে। আজকে ঠিক সমসংখ্যক 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে মমতার রাজ্যে। আর কিছু বলার আছে? রিসেন্ট আমরা যে দেশ জুড়ে একটা জ্বলন্ত ইস্যু ছিল অভয়া কাণ্ড, এখনো আছে। অভয়ার মা রত্না দেবনাথ যখন প্রার্থী হয়েছেন তখন কিন্তু বিভিন্নভাবে ট্রোল করা হয়েছে, তার নামকে তার ছবি দিয়ে বিভিন্নভাবে রিল বানানো হয়েছে তাকে ছোট করার জন্য। বারবার অভয়ার নামটা বাজেভাবে নেওয়া হয়েছে। সেই জায়গাতে কিন্তু রত্না দেবনাথ বিপুল ভোটে এগিয়ে আছেন। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, অভয়ার মা যখন ভোটের প্রচারে গেছেন উনি একটি কথাও বলেননি। পাড়ার মহিলারা বেরিয়ে এসে জড়িয়ে ধরে কেঁদেছে। এটা কি বোঝায়? ওনার কোনো প্রচার করতে হয়নি, উনি শুধু মোদিজি আসার পর একই মঞ্চে বসেছিলেন, কান্না সামলাতে পারেননি, মোদিজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়েছেন। আমি শুনেছি উনি বলেছেন কেতো না, বিচার হবে। এটা শোনা কথা। দেখুন, এই যে একটা এটা বিজেপির রণনীতিও বলতে পারেন, রণনীতি বললে খুব সাকসেসফুল রণনীতি বলবো। অভয়ার মা এবার শুধু অভয়ার মা নয়, এবার আপামর যারা ভোটদাতা, জনসাধারণ, জনতা জনার্দন, এদের অভয় প্রদান করেছেন, তোমরা বুক বেঁধে বেরিয়ে এসো, আর নয়। এটা খুব বড় একটা সংকেত। দেখুন, গত বছর থেকে যে জিনিসটা জনসাধারণের অশনি সংকেত ছিল, আজ সেই জিনিসটা টিএমসির অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। জনতা জনার্দনকে কোনোদিন হাতে নিয়ে লুটতে নেই, এই কথা আমি বারবার বলবো। বোকা বানানো যায় না, কিছুদিন শাসনে থেকে বোকা বানানো যায়, কিন্তু যখন মুখ্যম সময় আসে তখন কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই বোকা যে বানিয়েছিল সেই বোকাটাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি বোকা হয়েছেন আমাদের সামনে। এটাই ভোটাররা কিন্তু পশ্চিমবঙ্গে তাদের ভোট প্রয়োগ করে কিন্তু সেটা এখন পর্যন্ত যে তথ্য সেটাই কিন্তু দেখছি মুখ্যম জবাব দিয়েছেন ভোটাররা। আরেকটা বিষয় আমি জানতে চাইব, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো সক্রিয় রাজনীতি করি না, আমি সাধারণ জনতার মতোই আমি দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, যে শাসন ব্যবস্থায় শাসক আর শোষিতের কাজ থাকবে না। এই শাসক আর শোষিতের মধ্যেখানে একটা দেওয়াল থাকবে না। সরকারের মধ্যে যেন আমি নিজের প্রতিফলন দেখতে চাই এবং পাই। আমি এই সরকারের মধ্যে নিজের প্রতিফলন দেখতে পাই। আমার নিজের মানুষরাই সরকারে বসে দেশটা চালাচ্ছে এবং গভর্নমেন্ট করেছে না বলে আমরা এখন বলতে পারি আমরাই করেছি। দিস ইজ a decisive victory for those who believe in is a state of the people, by the people and for the people. It's no more governance, is a state. যদি আসামের দিকে নজর রাখি, আসামে বিজেপি আছে 79 আর আইএনসি মানে কংগ্রেস আছে 24। আগে বিজেপি আসার আগে কংগ্রেসই বরাবরই সেখানে
শাসন করছিল, তারপর বিজেপি এলো, ভরাডুবি হলো কংগ্রেসের। কিন্তু এবারের তুলনায় কি গতবারের নির্বাচনে কি বেশি ছিল ভোট, মানে আসন, নাকি কম? এখনো মেবি ইট ইজ লিটল আর্লি টু রিয়েলি ফাইনালি প্রেডিক্ট ইট। আপনাকে একটা কথা বলি, বিজেপি গতবার যখন ভোট এলো শাসনে, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আসামে দুটো ভ্যালি আছে না, ব্রহ্মপুত্র ভ্যালি এবং বরাক ভ্যালি। মানুষ এই এপ্রিল বা মে মাস থেকে অক্টোবর সেপ্টেম্বর অবধি প্রাণ হাতে নিয়ে মেঘালয় ক্রস করে সড়ক পথে শিলচরে আসতো বা হাইলাকান্দি আসতো। রাস্তার এমনই দুর্গতি ছিল, প্রত্যেকটা বছর শো মানুষ প্রাণ হারাতো। প্লেনের টিকিটের দাম বাড়তো 1000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা করে গুয়াহাটি শিলচর। এবং ট্রেন, নিয়মিত ট্রেন বলতে ছিল ওই বরাক ভ্যালি এক্সপ্রেস। তখনও ত্রিপুরার সাথে তো ততটা যোগাযোগ হয়নি, ত্রিপুরা ট্রেনগুলো আসতো না। 18-র পর থেকে দেখুন, 14-র পর থেকে দেখুন, যে বরাক ভ্যালিতে যাওয়ার জন্য ওই যে ব্রডগেজ লাইনটা 15 বছর ধরে হচ্ছিল না, সেটা 4 বছরে সম্পূর্ণ হতো। আজকে আগরতলা হয়ে সাবরুম অবধি গুয়াহাটি থেকে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। মানুষ কি বোঝে না? ঠিক এই মুহূর্তে কিন্তু বিজেপির আসন সংখ্যা 189। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির এবার ওয়েস্ট বেঙ্গলে আসন সংখ্যা 189 কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, ডিসিসিভ ভিক্টরি। হ্যাঁ, যা বলছিলাম আসামের কথা, দেখুন যোগাযোগ ব্যবস্থা আসামের একটা বিরাট বড় ব্যাপার। সেই যোগাযোগ ব্যবস্থার একটা আশু সংস্কার করা গেছে, শুধু জোড়াতালি নয়, আশু সংস্কার। আজকের দিনে বরাক ভ্যালি দিয়ে দুটো রাজধানী এক্সপ্রেস চলাচল করে, এটা খুব বড় কথা। এতদিন পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল করতে পারতো না, বর্ষা এলেই প্যাসেঞ্জার ট্রেন বন্ধ, কারণ মিটার গজের লাইন ধসে যাবে, ব্রডগেজ নেই। আজকের দিনে ব্রডগেজ আছে, শুধু তাই নয়, ব্রডগেজ লাইন ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। গুয়াহাটি মানে বঙ্গাইগাঁও থেকে সাবরুম অবধি, ত্রিপুরা সাবরুম অবধি আমাদের ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। বলুন, জালের গোলযোগ শুরু হয়ে গেছে। আমরা স্যারকে আবার ধরার চেষ্টা করব, স্যারের সঙ্গে আরো কথা আছে, আমরা ধরবো। কিন্তু এর আগে পশ্চিমবঙ্গের যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার এই মুহূর্তে তার কি মন্তব্য রয়েছে আমরা একটু দেখে নেব, একটু শুনে নেব। আমার পিসিআর যে আমার সহযোদ্ধা রয়েছে তাকে আমি অনুরোধ করব সেই ফুটেজটি লাগানোর জন্য। আচ্ছা স্যার রয়েছেন, স্যারের সঙ্গে আবার যোগাযোগ হয়ে গেছে। স্যার, আপনার সাথে আবার আমরা যোগাযোগ করব, এই বিষয় নিয়ে কথা বলবো, অনেক বিষয় নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এতটা সময় দিয়েছেন। আবারও কিন্তু আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবার শুনে নেব মমতা ব্যানার্জি কি বলছেন। আমি আমার সহযোদ্ধা প্রাণেশকে আমি বলবো। অ্যাডভোকেট জি ওনার সাথে কথা বলছিলেন। এই মুহূর্তে যে বিশেষ বিষয়টি উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের থেকে এখনো পর্যন্ত সেই রকম ভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে। কি বলবো শোনাবো আপনাদেরকে। জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে।
আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে, এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে, এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে, কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। এতক্ষণ আপনারা শুনছিলেন মমতা ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন ভোট গণনার পর যে প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের থেকে। এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া পেয়েছি মমতা ব্যানার্জি থেকে। উনি এই মুহূর্তে বলেছেন যে বিভিন্ন জায়গায়, কল্যাণীর মতো জায়গায়, কল্যাণীতে নাকি 100টি জায়গায় ইভিএম ঠিকভাবে গুনতে দিচ্ছিল না। এখনো পর্যন্ত উনি হাল ছাড়ছেন না। এখনো কোথাও গিয়ে আশার বাণী ওনার কানে বাজছে যে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। সেটাই এখন হয়তো স্বাভাবিকভাবেই আমি যদি বিজেপি করি, আমি যদি কংগ্রেস করি, যে প্রার্থী যেই দলেরই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু বলবে যে আমি ক্ষমতায় ফিরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে দলের কর্মী সমর্থকদের মমতা ব্যানার্জি আশ্বস্ত করছেন প্রত্যেকেই যেন নিজেদের জায়গায় থাকে, কেউ যেন জায়গা না ছেড়ে কাউন্টিং হল থেকে যেন বেরিয়ে না যায়। প্রত্যেকবার আমরা দেখে থাকি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যখন ক্ষমতায় আসার ব্যাপারটা থাকার পরও যখন ক্ষমতায় না ফিরতে পারে, তখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এরকম প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি। এই মুহূর্তে মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন। ইভিএম গোলযোগ থেকে শুরু করে কাউন্টিং হলে নিজের দলের কর্মী সমর্থকদের ঢুকতে না দেওয়া, এরকম হাজারো সমস্যা উনি তুলে ধরেছেন প্রত্যেকের সামনে। মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন। ভবানীপুর থেকে উনি লিড করছেন, নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছেন। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী ক্ষমতায় ফিরছে, এখনো পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। ভবানীপুর থেকে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যদি মানিকতলার দিকে আমি নজর রাখি, সেখানে শ্রেয়া পান্ডে হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, চষে বেরিয়েছেন। সে জায়গায় শ্রেয়া পান্ডে কিন্তু পিছিয়ে রয়েছেন। প্রত্যেক 5 রাউন্ড পর্যন্ত কিন্তু উনি এগিয়েছিলেন। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, এই মুহূর্তে উনি পিছিয়ে রয়েছেন, লিড দিতে পারছেন না তৃণমূল কংগ্রেসকে। সাধন পান্ডের মেয়ে, মানিকতলায় সাধন পান্ডের নাম ডাক রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সেই জায়গায় সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। আত্মবিশ্বাসী ছিলেন কাল রাত পর্যন্ত, নিজের জয় নিয়ে নিশ্চিত। উনি বলছিলেন আজ রাতে আমি ঘুমোবো কি করে। জয় এতটাই নিশ্চিত, উনি মনে করেছিলেন এই আনন্দ ওনার ঘুম আসছিল না। এখন কিভাবে দাবার সমীকরণ যেভাবে পাল্টে যায়, এই মুহূর্তে সেইভাবেই হচ্ছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীরা ছিল, প্রত্যেকেই কিন্তু যে জায়গায় এগিয়েছিল এখন বিপুল ভোটে পিছিয়ে পড়ছে। যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু পুরো পরিস্থিতি আরো ক্লিয়ার হচ্ছে জনতার কাছে। এই মুহূর্তে 191 আসনে লিড করছে ভারতীয় জনতা পার্টি। সে জায়গায় দাঁড়িয়ে 97 আসনে লিড করছে তৃণমূল কংগ্রেস এবং লেফট।
লিড করছে 3টি আসনে এবং কংগ্রেস পেয়েছে 1টি আসন, ছিল এখন শূন্য হয়ে গেছে। আদার্স লিড করছে 2টি আসনে। একটা বিষয় যেখানে বারবার উঠে আসছে, এই ধরনের নির্বাচন পশ্চিমবঙ্গ নির্বাচনের সঙ্গে কিন্তু অতপ্রতভাবে জড়িত থাকে গুন্ডারাজ, হাঙ্গামা, বোমাবাজি, মারপিট। এবার কিছুই হয়নি, একেবারে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়েছে। 2 দফায় ভোট হয়েছে, দুটোবারই 93% উপর ভোট পড়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আমার আগের বক্তা যিনি ছিলেন আমাদের গেস্ট, যিনি অ্যাডভোকেট ছিলেন, অভয়ার মার কথা উল্লেখ করেছেন। সত্যিই তো উনি যখন প্রচারে গিয়েছিলেন একটা কথাও বলেননি, ভোট ভিক্ষা করেননি যে আমাকে ভোট দিন, আমাকে ভোট দিলে আমি এই দেব, আমাকে ভোট দিলে আমি চাকরি দেব, আমাকে ভোট দিলে আমি দুর্নীতিমুক্ত রাজ্য গঠন করব। কিছুই বলেননি, শুধু দুয়ারে দুয়ারে ঘুরেছেন, জনতার কাছে গিয়েছেন। জনগণ কথা বলেছে, জনগণই শেষ কথা। গণতন্ত্রের উৎসবে জনগণ শেষ কথা বলে আমরা প্রত্যেকেই জানি, এবারও তার ব্যতিক্রম হয়নি। জনগণই শেষ কথা বলেছে। একেবারে গুন্ডা রাজনীতি থেকে শুরু করে দুর্নীতির রাজনীতি শুরু করে শিক্ষা, কোন ক্ষেত্রে দুর্নীতি আপনার লাগে? প্রত্যেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি রয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে এবার মানুষ ভোট দিয়েছে, আমরা বলতেই পারি, এটা বলাই বাহুল্য। কারণ এককভাবে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার হয়তো ক্ষমতায় ফিরছে। কেন বলছি, এখনো আরো কয়েকটা রাউন্ড বাকি রয়েছে। মমতা ব্যানার্জির যে প্রতিক্রিয়া দিয়েছেন, সে প্রতিক্রিয়ায় করুণের সুর রয়েছে। খুব স্বাভাবিকভাবেই 15 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সেই 15 বছরের মুখ্যমন্ত্রী থাকার পর এবার যখন উনি ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন, আস্তে আস্তে করে অনুভব করতে পারছেন, খুব স্বাভাবিকভাবেই 35 বছরের বাম সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার গঠন হওয়ার পর, ক্ষমতায় আসার পর 15 বছর রাজত্ব করেছিল। এবার 2026 সালের বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার একটু একটু করে সরকার গঠনের দিকে হাঁটছে। অর্থাৎ প্রত্যাবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রায় সরকার গঠনের পথে হাঁটছে, এরকমটা ইঙ্গিত মিলছে। একেবারে এবার সারা দেশ দেখেছে, পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল। 293টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই একেবারে শুরু থেকে ছিল। সেইভাবে একেবারে আমার সহকর্মী আমার পরবর্তী যে বিষয় রয়েছে সে বিষয়ে আপডেট আপনাদের সামনে তুলে ধরবে। মীনাক্ষী। হ্যাঁ, একদম প্রাণেশ, এতক্ষণ যা বলছিলে যে পশ্চিমবঙ্গের যে অবস্থান, সে পুরোটা ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে এবং আমাদের বক্তাদের সঙ্গে কথা বলেছি। ঠিক এই মুহূর্তে রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত। প্রথমেই আজকের পশ্চিমবঙ্গের যে নির্বাচন বা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে তার ফলাফলের যে ঘোষণা হচ্ছে একে একে করে, সেখানে আমি প্রথমেই জানতে চাইবো পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গের যে এখন অবস্থান, যেখানে 185 দেখাচ্ছে বিজেপি, টিএমসি দেখাচ্ছে 93, সিপিআইএম 1, আদার্স 4 দেখাচ্ছে। তাহলে এই বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাইবো, আপনার এতে কি প্রতিক্রিয়া রয়েছে? এখানে সুখ এবং দুঃখ দুটোই আছে যে বামপন্থীরা অন্তত কয়েকটা আসনে ইতিমধ্যেই জিতেছে এবং আরো কয়েকটা আসনে এখনো লড়াইয়ের মধ্যে আছে, হয়তোবা তার মধ্যে কয়েকটা আসন পাবে। আইনসভাতে, বিধানসভাতে জনগণের কণ্ঠ পৌঁছানোর জন্য একজন প্রতিনিধি, অবশ্যই এটা খুব বড় সুখবর। কিন্তু একই সাথে দুঃসংবাদ হলো সেখানে যে তৃণমূল কংগ্রেস যদি এরা জিতে আসতে পারতো তাহলে খুশি হতাম, এই প্রশ্ন নয়। কিন্তু সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির মতো একটা দল, যাদের শাসন আমরা গত 8 বছর হারে হারে টের পাচ্ছি, গত প্রতিনিয়ত জীবনের সমস্ত ক্ষেত্রেতে, পশ্চিমবাংলার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলাকে আলাদা চোখে দেখি। তাদের যে এই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে তাদের চেতনাকে সেই স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের হাত ধরে সবসময় আমরা এটাকে অন্যভাবে একটা উচ্চতায় রাখি। কিন্তু সেই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির মতো একটা সাম্প্রদায়িক দল
যারা যে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, এটা শুধু যে মানে কি বলে কৌশল করে নয়, প্রকাশ্যে তার বিরুদ্ধে যারা কথা বলে, যারা স্বাধীনতার সময়ের আন্দোলনের সময়তেও তাদের সেই যে নগ্নতা তারা দেখিয়েছে, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলো, এটা একদিকে সুখের মুহূর্তে, এটা আরেকটা ভয়ঙ্কর একটা দুঃখের একটা হাতছানি। প্রাথমিকভাবে এটাই আমার প্রতিক্রিয়া। এবার আমি যেটা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমি বলছি যে এই মুহূর্তে কিন্তু বিজেপি 190 আসন দেখাচ্ছে এই মুহূর্তে, যেটা আর উঠবে কমবে, ঠিক আছে, তো বিজেপি সরকার করছে সব কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যেখানে আমি কেরলের কথা এবার যাব, কেরলের যে অ্যাসেম্বলির যে ইয়ে হয়েছে এটাতে আমি যাব, যেখানে 140টি আসন রয়েছে, তার মধ্যে কংগ্রেস পেয়েছে 7টি আর সিপিআইএম পেয়েছে 25টি। ওই জায়গার বিষয়ে যদি একটু কিছু বলেন। না, এটা তো ঠিকই আছে, জনগণের রায়, 10টা বছর সেখানে সরকার চালিয়েছে, সেখানকার যে ট্রেডিশন, এই ট্রেডিশনকে ভেঙে গত 5 বছরে পরপর 2বার সরকার চালিয়েছে। বিগত কয়েক দশক ধরে সেখানে 5 বছরের বেশি কোন একটা দল বা ফ্রন্ট সরকারে থাকে না, কিন্তু এটাকে ভেঙেছে। এবং শুধু সরকারে এরকম ভাবে অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা মানে জনিত কারণে থেকেছে তা নয়, তারা সেখানে ইউনিক পারফরমেন্স করেছে। কিন্তু কেরালার মানুষ তারা চায়নি, মানুষ ভোট দেয়নি। স্বাভাবিক, জনরায়কে সম্মান জানাতে হবে। বিরোধী আসনে বসেও শুধু কেরালাতে আমাদের যে ভূমিকা ছিল এটাকেই আমরা পালন করব না, সারা দেশের জন্য আমাদের কেরালা পার্টি, কেরালা যারা নির্বাচিত সদস্যরা গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে তারা কাজ করবেন, এটা তো পরিষ্কার। এখানে তো দ্বিতীয় কথা কি বলার আছে? হ্যাঁ, কেরালায় যেটা আপনার কথা মতে বলছি যে ট্রেন্ড ভেঙে যে দুবারই কিন্তু অন্য ফ্রন্ট রয়ে গেছে। বিজেপি মানে কলকাতার কথা যদি বলি, পশ্চিমবঙ্গে এত বছর সিপিআইএম রাজত্ব করে এসেছে, তারপরে এখন এই অবস্থা কেন, এতটাই কেন পিছিয়ে গেছে? আপনাকে আমি এটা দু কথায় এটা বোঝাতে পারবো না। যদি কথা বলতে হয়, বিগত এই 1.5-2 দশকে ভারতীয় রাজনীতি, তার নির্বাচনী ব্যবস্থা এবং এটাকে নানাভাবে এটাকে বিষাক্ত করার জন্য বা এই নির্বাচনী ব্যবস্থাকে সেখানে রাষ্ট্র ক্ষমতা এবং এই কালো টাকার অর্থে কিভাবে মানে তাকে মানে দখল করবে, এগুলি বলতে গেলে দু কথা আমি বোঝাতে পারবো না। কাজেই এটা এই মুহূর্তে তার সবটা জবাব দেওয়ার চেষ্টা করা মানে হলো যে এটা একটা মানে হাফ ফ্যাট, অর্ধ মানে বিয়ে কি বলে, যে শুনবেন সেও বুঝবেন না, আর আমি বলতে চেষ্টা করছি তথ্যটা পুরোটা পাবো না, সেটাই আপনি বলছেন। আচ্ছা, আপনার মতে অন্যভাবে আসুন একদিন, সেখানে বুঝিয়ে দেব কেন এত বছর আমাদের সরকার থাকার পরও আমরা তার নির্বাচনী সাফল্য অর্জন করতে পারছি না। একদম একদম, আমি হয়তো বা নিজে আপনার এখানে আসবো, নইলে আপনাকে সাধারণ আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে। আমি এই মুহূর্তে মানে আপনার মতে যে পশ্চিমবঙ্গের যে হাল হাকিকত এতদিন ছিল, সেই হাল হাকিকত আর এবার যে নতুন সরকার যখন যদি গঠন করবে, তখন সেই হাল হাকিকত কতটা তফাৎ থাকতে পারে আপনার মতে? না, তফাৎ তো এই জায়গাতে আমরা মমতা ব্যানার্জি সরকারকে চোরের সরকার বলতাম, এখন ডাকাতরা আগে বসেছে। যাই হোক, সেখানে কিছু পাহারাদারও গিয়ে পড়ছে। স্বাভাবিক, তার বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বরকে উচ্চকিত করা যাবে, এটাই হলো ইতিবাচক দিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা সময় দিয়েছেন। আবারও আমরা চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, আর অবশ্যই আপনার এই কথাটা যে আপনি ডিটেলসে আমাকে বোঝাবেন আসলে কেরলের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতিটা, এটা আমাকে বোঝাবেন। ঠিক আছে, একদিন হয়তো বা আমি আসবো, নইলে আপনাকে সাদর আমন্ত্রণ জানাবো নিউজ নাও এর স্টুডিওতে। এই মুহূর্তে আমি চলে যাব আবার প্রাণেশের কাছে। প্রথমে আমি একটু প্রাণেশকে বলবো যে ইলেকশন কমিশনের যে তথ্যটা রয়েছে, প্রত্যেকটা যে 5টা রাজ্যের এই প্রত্যেকটা বিষয় যাতে তুলে ধরে, সেটা আমি প্রাণেশকে বলবো।
একেবারে মীনাক্ষী, যে বিষয়টা উপনির্বাচনে ধর্মনগর থেকে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে এটা বলাই বাহুল্য। 4 রাউন্ড পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের দিকে রয়েছে বিজেপি, একেবারে এখনো হ্যাঁ 191তে লিড করছে বিজেপি, 97তে লিড করছে তৃণমূল কংগ্রেস, বাকি আদার্স লেফট 3টি আসন এবং আদার্স রয়েছে 2টি আসন। এবং আসামেও কিন্তু আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি। কেরালার দিকে যদি নজর রাখি, সেখানে এলায়েন্স পার্টি সরকার গঠন করছে। পুদুচেরির দিকে একই অবস্থা, মানে বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যেই কিন্তু ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টির সরকার, এটা বলাই বাহুল্য। বলাই ভালো। আসামে একটা জিনিস দেখেছি যে বিজেপি কিন্তু 79-এই রয়ে গেছে এবং সাথে আইএনসি 25-এ। একটা সময় যখন আমাদের খুব প্রিয়, খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে যে আমাদের গায়ক একজন সেই আসামের জুবিন গার্গ, তার মৃত্যুর পরে কিন্তু দারুণ রাজনীতি খেলা হচ্ছিল। দেখো মীনাক্ষী, আরেকটা বিষয় বলতো, হিমন্ত বিশ্ব শর্মা যখন প্রচারে বেরিয়েছেন, মানে এতটা আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়ে, এতবার লোকের এত উচ্ছ্বাস, মানে যাকে লোকে মামা বলে সম্বোধন করে, এত উচ্ছ্বাস, মানে হয়তো আমার কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম আত্মবিশ্বাসী হতে আমরা হয়তো দেখিনি, যে জয় নিয়ে 200% নিশ্চিত, মানে জয় নিশ্চিত। এখন কটা আসন বেশি পাবো সেটা হচ্ছে সময়ের অপেক্ষা। তাই হলো, একেবারে জুবিন গার্গ যেখানের ভূমিপুত্র ছিল সেখানটায় একেবারে প্রত্যেকটা হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যখন সরকার গঠন হবে, উনি একটা সময় কংগ্রেস করতেন, তারপর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা, এখন একেবারে পুরো দমে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করা। মানে আমি এটাই বিষয় হাইলাইট করছি, যখন একটা লোক আত্মবিশ্বাসী থাকে, নিজের বিধানসভা কেন্দ্র বলো বা গোটা রাজ্যের মানুষের প্রতি আত্মবিশ্বাসী থাকে, তখন হয়তো জয় নিয়ে এই যে আত্মবিশ্বাসীর যে হাসিটা, সেটা কিন্তু বলেই দেয় যে জয় নিচ্ছে। মানে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরছে, এটা আমরা আগে থেকেই জানতাম। এখন পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল, মানে সকাল 8টা থেকে যে লাইভ করছি আমরা, তুমি আর আমি একসঙ্গে মিলে, এটাই বারবার হাইলাইট করছি পশ্চিমবঙ্গের কথা। বা ত্রিপুরার কথা, উপনির্বাচন যদি আমি দেখি, তাহলে উপনির্বাচনে জয় নিশ্চিত ছিল এক প্রকার, খুব স্বাভাবিক, যেখানে যে রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকে সেই রাজ্যের উপনির্বাচনে তার দিকেই ভোটটা যাবে একেবারেই। তো সেই হাসি উনি হাসছেন বিজেপির প্রার্থী। এখন পশ্চিমবঙ্গের দিকে নজর, বিজেপির কর্মী সমর্থকরা যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেছে পার্টির জন্য, ওরা মাঠে নেমে পড়েছে, বিজয়ের উল্লাস মেতে উঠেছে। এখনো নির্বাচন কমিশন ডিক্লেয়ার দেয়নি পুরোপুরি ভাবে, এখনো গণনা চলছে, প্রায় 10 রাউন্ডের উপর গণনা চলবে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এসে ওনার প্রতিক্রিয়া দিলেন। এখনো সেই অর্থে তৃণমূল সভাপতি, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি সেই অর্থে কোনো প্রতিক্রিয়া এখন আমরা পাইনি। উনি বলেছিলেন 4 তারিখের পর দেখে নেবেন, দিল্লির লোককে দেখে নেবেন, এরকম বললো, যারা যারা প্রচারে এসেছিলেন প্রত্যেককে দেখে নেবেন। হয়তো এটাই গিয়ে দেখো মীনাক্ষী, মানুষ কত দুর্নীতি দেখবে, কত এই যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, কত লোক রাস্তায় দিনের পর দিন দুর্নীতি করে গেছে, দুর্নীতি করে রাস্তায়, দুর্নীতির কারণে লোক রাস্তায় ছিল, তো লোকে এটা কতটা সহ্য করবে, তার উত্তর লোক ভোট বাক্সে দিয়ে দিয়েছে। এটাই মানে জনগণ, সব থেকে বড় কথা, এবার অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবার যদি আমি একটু নজর রাখি, যেখানে ইসিআই সূত্রে, যেটা ইলেকশন কমিশনের যে তথ্য অনুযায়ী আমরা যদি বলি, এদিকে শ্রেয়া শশী পিছিয়ে, কলকাতা উত্তরে দুজনেই পিছিয়ে রয়েছেন, জোর টেক্কা দিচ্ছেন বিজেপি কে কারা, একটু দেখবো। একটু ইসিআই সূত্রে যে একটা 15 মিনিটে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা উত্তরের 7 কেন্দ্রের মধ্যে 3টিতে এগিয়ে তৃণমূল, 4টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। কলকাতা উত্তরের 7 কেন্দ্রে এই মুহূর্তের ফলাফল এক নজরে চৌরঙ্গি, 10 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালি 8 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। বেলেঘাটাতে 6 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী। জোড়াসাঁকো 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা। শ্যামপুকুর 8 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। মানিকতলা থেকে 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। কাশীপুর বেলগাছিয়া থেকে 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি।
একেবারে মীনাক্ষী, আমডাঙ্গা থেকে যদি নজর রাখি আমি, তাহলে তৃণমূলের যিনি প্রার্থী কামিম উনি এগিয়ে রয়েছেন। তৃণমূলের প্রার্থী বারাসাত থেকে সব্যসাচী দত্ত তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন, পিছিয়ে রয়েছে শঙ্কর চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী। একেবারে হাওড়ার দিকে যদি নজর রাখি, 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 13টিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে 5টি আসনের মধ্যে। হুগলির দিকে নজর যদি রাখি, 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 18টি গণনা সম্পূর্ণ হয়েছে, সেখানেও এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। প্রত্যেক কটা বিধানসভা কেন্দ্রেই যদি আমি সংখ্যার নিরিখে যাই, তাহলে কিন্তু বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছে। একেবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে মানে আজকের জয়টা বিজেপি মানে এতদিনের 2-3 মাসের যে একটা পরিশ্রম, সেটা হয়তো ফল আজকে পেয়েছে। শুনতে পাচ্ছো প্রাণেশ? একেবারে স্টুডিও থেকে আমরা শুনতে পাচ্ছি, বাইরে কিন্তু রীতিমতো ঢাকঢোল বাজানো শুরু হয়ে গেছে। একেবারে বিজেপির কর্মী সমর্থক রাজ্যে একেবারে উপনির্বাচন তো রয়েছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে চলেছে, সেই আনন্দে মেতে উঠেছেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। একেবারে বাজি পটকা ফাটিয়ে ওরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। আমরা সেটা শুনতে পাচ্ছি কানে স্টুডিওতে বসে। এবং আবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, প্রত্যেক কটা জেলায় বাঁকুড়াতে 12টির মধ্যে 12টি পেয়েছে বিজেপি, এরকমটাই তথ্য উঠে আসছে। 12টির মধ্যে 12টি বিজেপি পেয়েছে। পূর্ব বর্ধমানের মধ্যে 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 12টি পেয়েছে বিজেপি, 4টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, লেফট কংগ্রেস 0। পূর্ব বর্ধমানে এরকম, পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখলে বিজেপি 8টি এবং টিএমসি পেয়েছে 1টি আসন। এরকমটাই ফিগার উঠে আসছে। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা, বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। বীরভূমের দিকে যদি নজর রাখি, বীরভূম বিজেপি 7টি আসনে এগিয়ে রয়েছে, 4টি আসনে তৃণমূল কংগ্রেস। বীরভূম এমন একটি জায়গা যেখানে দুর্নীতি, মারামারি, ভোট আটকে দেওয়া, বীরভূম এমন একটি হট সিট, সে জায়গায় বিজেপির পাল্লা ভারী। মানে ভাবা যায়, মানে প্রত্যেকটা জায়গায়, শহর কলকাতা বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটও হয়েছিল এবং গণনাও কিন্তু শান্তিপূর্ণভাবেই মানে হচ্ছে। আমরা যদি মানে খেয়াল রাখি যে 5টি রাজ্যের নির্বাচন আর আমাদের রাজ্যের উপনির্বাচন, সেখানেও বিজেপি জয়ী। আর 5টি রাজ্যের যে নির্বাচন, এখানেও কিন্তু দুটি জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। আর পশ্চিমবঙ্গে তো জয়ী হয়ে গেছে, আমরা যদি এখনো ঘোষণা হয়নি, এগিয়ে আছেন মানে পুরো 193তে লিড করছে, একদম এগিয়ে আছে। তার মানে এখন ত্রিপুরা রাজ্যের যারা ওই বাইরে ঢাক ঢোল বাজাচ্ছে, বাজি পটকা ফাটাচ্ছে, তাদের তো ট্রিপল আনন্দ হচ্ছে, ট্রিপল উচ্ছ্বাস একসাথে বেরিয়ে আসছে। নিজের রাজ্যে বিজেপি সরকার, উপনির্বাচনে বিজেপি, পশ্চিম বাংলায় বিজেপি, প্রতিবেশী রাজ্য, সেই রাজ্যেও কিন্তু ঠিক বিজেপি জিত হচ্ছে। আজকে কত দিন ধরে, আজকে 2-3 মাস ধরে। মীনাক্ষী, তোমাকে থামাচ্ছি, পানিহাটি থেকে 10,000 ভোটে এগিয়ে রয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। একেবারে যাকে নিয়ে এত কথা চর্চা, 10,000 ভোটে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ, যে সত্যি একটা কথা বলেনি। বাড়ি বাড়ি গিয়েছে, ডোর টু ডোর গিয়েছে, লোকের কাছে হাত জোর করেছে, আর লোক কেঁদে বেরিয়েছে। লোকে বলছে আপনি জিতবেন, আপনার জয় নিশ্চিত, আমরা আপনাকে জেতাবো। এই গোটা বিষয়টা কিন্তু রত্না দেবনাথের প্রচারে আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। 10,000 ভোটে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ। প্রায় কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম, কলকাতাতে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। 38,683 ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। এমনটাই তথ্য উঠে আসছে। পানিহাটিতে 10,000 ভোটে অভয়ার মা। একেবারেই 2021-এর কথা যদি ধরি আমি, 214টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 77 আসন। এবার উল্টে গেছে পুরো। তৃণমূল কংগ্রেস পেয়েছে এখন অব্দি 93টি আসন এবং 95টি আসন, এবং বিজেপি পেয়েছে 193টি আসন। সংখ্যা পুরো ঘুরে গেছে। হয়তো তৃণমূল কংগ্রেস এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, আরে আমরা তো ক্ষমতায় আসছি, এবারও আসবো। কাজে দিল না আত্মবিশ্বাসটা। সবসময় আত্মবিশ্বাসের হাসি সবাই হাসে না, এটাই প্রমাণ করে দিল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা পশ্চিম বাংলায়। দেখো, নির্বাচন মানেই তো একটা রাজ্য বা দেশের উন্নতি করা। বিভিন্ন ধরনের মৌলিক চাহিদা থাকে, যারা রাজ্যে বাস করেন বা যারা দেশে বাস করেন, তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু মৌলিক অধিকার রয়েছে। সেই মৌলিক অধিকার যদি সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে তারা না পায়, তখনই কিন্তু মোড়টা ঘুরে অন্যদিকে। ভোটাররা বোকা নয়, তারা বুঝে শুনেই তাদের মতদান করেন। এবার ভোট হলে খেলা হবে
একটা শব্দ কিন্তু বলে হ্যাঁ। যে খেলা হবে খেলা হবে। হ্যাঁ, খেলা হয়ে গেছে। সেই খেলাতে একজন হারবে একজন জিতবে। এটাই স্বাভাবিক। মাঠে ময়দানে নামলে, খেলার মাঠে নামলে হার জিত প্রত্যেকেরই আছে। আর এবার প্রাণেশ তোমাকে বলছি যে এই মুহূর্তে রাজ্যের যারা যারা নেতারা রয়েছেন, সে বিরোধী দলের বলো বা যে শাসনে রয়েছে যে শাসক দল, সেই দলেরও বলো, প্রত্যেক নেতাদেরই কিন্তু একটা প্রতিক্রিয়া থাকে যে একেবারে। ভোটের এই মুহূর্তে যা যা রেজাল্ট হয়েছে সেটা নিয়ে কিছু প্রতিক্রিয়া থাকে, কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখে নেব নিউজ নাওয়ের পর্দায় প্রত্যেকটা দলের যে বিভিন্ন দলের বিজয় যারা উল্লাসটা নেতারা, কি রয়েছে। হ্যাঁ নেতারা যারা রয়েছেন হ্যাঁ। তাদের প্রতিক্রিয়া শুনবো এবং অবশ্যই উল্লাসটাও কিন্তু দেখবো। ধর্মনগর 56 নং উপনির্বাচনে আজকে ফলাফল ঘোষণা হচ্ছে, তো চতুর্থ রাউন্ড শেষে আপনার প্রতিক্রিয়া কি? আমরা প্রথমে বলেছিলাম, আমাদের রাজ্য জেলা সমস্ত স্তরের নেতৃত্বরা বলেছেন, আমরা সবাই বলেছি যে এইবারে নির্বাচন ভারতীয় জনতা পার্টি একটা বিশাল ভোটের ব্যবধানে আমাদের বিরোধী দল যারা আছেন ওনাদের সঙ্গে আমাদের বিশাল একটা তফাৎ থাকবে। এবং আপনারা দেখেছেন প্রায় 18 ধর্মনগর 56 নং গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং প্রথমেই নির্বাচক মণ্ডলী সকলকেই বৈপ্লবী অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। ধর্মনগরে গত 8 বছর ধরে এবং গোটা রাজ্যেই মানুষ নির্বাচনে অংশ নিতে পারেনি স্বাধীনভাবে, কারণ 8 বছরের সংবিধান পদদলিত হয়েছে, গণতন্ত্র বিপন্ন হয়েছে, আইনের শাসন ছিল না। আমরা মানুষের কাছে এই কথাগুলোই বলেছি, আসুন নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। ধর্মনগরে শান্তি ফিরিয়ে আনার জন্য, ধর্মনগরের সার্বিক যে উন্নয়ন তাকে আরও বেগবান করবার জন্য আমরা মানুষকে বলেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করুন। এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, কিন্তু আপনি আপনার রায়ের মধ্য দিয়ে একটা পরিবর্তনের যাত্রা শুরু করতে পারেন। আমরা সেই কথা বলেছিলাম, মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং গণনা কার্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেই জন্য নির্বাচনী কাজের সাথে যুক্ত সমস্ত ধরনের আধিকারিক যারা রয়েছেন তাদেরকে যেমন অভিনন্দন জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছেন, যারা অংশ নিয়েছেন এই নির্বাচনী কাজে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এই নির্বাচনের সার্বিক প্রচার নিয়ে গেছেন মানুষের কাছে। আমাদের 24 সালের লোকসভা নির্বাচন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, তার আগে 19-এর লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনকে মজবুত করে, শক্তিশালী করে মানুষকে প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছে বা আশা জাগাতে সক্ষম হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে প্রস্তুত। এবং এবারকার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা দেখেছেন যে বাংলায় যেটা ভয়ের পরিবেশ ছিল, যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মধ্যে, সেই ভয়ের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছে বিজেপি, যে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সংগঠিত হবে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের ফলে মানুষ তার মতাধিকার বা ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছে, যা বিগত 50 বছর ধরে প্রায় বামেদের নেতৃত্বে এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষ করতে পারেনি। আজকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যেভাবে নির্বাচন হয়েছে, প্রতিটা অংশের মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার প্রতিটা অংশের মানুষ এক কথায়, এক বাক্যে স্বীকার করেছে যে গত 50 বছরেও এই ধরনের সুষ্ঠু নির্বাচন হয়নি। 92-93% প্রথম ধাপে 23 তারিখে এবং 29 তারিখে দ্বিতীয় ধাপে সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। ফলাফল আজকে বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আরো অনেক রাউন্ড বাকি আছে, কিন্তু আর্লি ট্রেন্ড যেটা, বা আজকে প্রায় আমাদের কাউন্টিং মাঝ পর্যায়ে চলে এসছে, বাকি যে সময় রয়েছে তাতে পরিষ্কার যে প্রায় 200-র কাছাকাছি আসন বা তার থেকে বেশি আসন নিয়ে, যেটা অমিত শাহজি বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মোদিজি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী, যে 210খানার উপর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবারের মতো বাংলায় সেখানে প্রতিষ্ঠিত হবে। জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলার মানুষের, জয় হবে জাতীয়তাবোধের, জয় হবে আমাদের দেশাত্মবোধের, জয় হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি স্বপ্ন দেখেছিলেন
এক ভারত অখণ্ড ভারতে, যিনি বলেছিলেন নেহি চলেগা এক দেশ মে দো বিধান দো নিশান और दो प्रधान, জীবনকে বলিদান দিয়েছিলেন। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারার জয় হবে, ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবোধের চিন্তাধারার জয় হবে। আমি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে একজন কার্যকর্তা হিসাবে বাংলার প্রতিটি অংশের মানুষ যারা এই ভয়মুক্ত পরিবেশে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে বলিষ্ঠ করেছে, সংঘবদ্ধ করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে সরকার গঠনে এগিয়ে এসেছেন, তাদেরকে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজিকে, বাংলার বিরোধী দলনেতা যার নেতৃত্বে বাংলায় বিজেপি লড়াইয়ের ময়দানে ধীরে ধীরে অগ্রসর হয়েছে বিগত কয়েক বছর ধরে, শ্রী শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি এবং পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যকর্তাকে নতমস্তকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই লড়াইয়ের জন্য। প্রত্যেকটা অংশের মানুষ সম্মিলিতভাবে এই লড়াইয়ের মাধ্যমে বাংলায় পরিবর্তন সংগঠিত করেছে, যা ইতিহাস তৈরি হলো বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের মাধ্যমে। উপনির্বাচন আমাদের ধর্মনগরের প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে উপনির্বাচন হয়েছে এবং সেখানেও ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে। এটা ইতিহাস তৈরি হয়েছে এবং আগামী দিনে আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করছি, দাবি করছি যে আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে, আসামে বলুন, সরকার আমাদের আবার গঠিত হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, আমাদের পশ্চিমবাংলার কথা বলাই হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, তামিলনাড়ুতে সেখানে ডিএমকে, ইন্ডিয়া জোটের যে শরিক ডিএমকে পর্যদুস্ত হয়েছে, সেখানে ভরাডুবি ঘটেছে তাদের ইন্ডিয়া জোটে, সেখানে এআইএডিএমকে যা এনডিএর সঙ্গে রয়েছে ভালো ফলাফল করেছে এবং নতুন একটা দল তারাও ভালো ফলাফল করেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আগামী দিনে এই যে দেশাত্মবোধ এবং সনাতনী চিন্তাধারা মানুষের যে এগিয়ে যাওয়া, সেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষকে আরো শক্তি যোগাবে, সাহস যোগাবে, কনফিডেন্স যোগাবে এবং আগামী 28 সালের নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরাই পরিশ্রম করেছি এরকম নয়। এবারে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা ছিল, এটা দেশের জনতা বনাম মমতা ছিল। কারণ পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে গুরুত্বপূর্ণ ছিল না, গোটা দেশের সুরক্ষা, শান্তি, অস্মিতার জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছিল, এই দেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আমরা যারা দেশের নাগরিক, আমাদের অধিকারের ওপর যেভাবে ওপার থেকে অনুপ্রবেশকারীরা এসে ভাগ বসাচ্ছিল এবং যারা ভারত বিরোধিতা করছে, ওপার থেকে বাংলাদেশের ঘাঁটি থেকে যারা ভারত বিরোধিতা করে যাচ্ছিল, যেভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গের দরজা খুলে দিয়েছিল, তার জন্য এটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের সুরক্ষার জন্য আগামী দিন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এটা দেশের জনতার জয়। এটা পশ্চিমবঙ্গের নির্বাচন এবার তৃণমূল বনাম বিজেপি নয়, এটা ভারত বনাম ভারত বিরোধী শক্তির লড়াই ছিল। আরো বিশেষ করে আমি বলতে চাই, বিগত 15 বছর কাটমানি, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, স্বাভিমান, প্রতিটি জায়গায় যেভাবে দুর্নীতি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে এটা আমাদের লড়াই ছিল। মহিলা সুরক্ষা আমরা দেখেছি যে এবার, আমি বলেছিলাম সেদিনও যে এবার মমতার বিরুদ্ধে বাংলার কোটি কোটি অভয়া এবার কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার মহিলাদের সুরক্ষারও প্রশ্ন ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় যেভাবে মহিলাদের উপর
বর্বরোচিত আক্রমণ বিগত এক দশকে আমরা দেখলাম, সেই জায়গায় পরিত্রাণ পাওয়া খুব দরকার ছিল। দুর্নীতি, মহিলা সুরক্ষা, আমাদের রাষ্ট্রের সুরক্ষা যেভাবে বিপদগামী হয়ে দাঁড়িয়েছিল, তারই মানে বলবো যে পরিণাম আজকে ভারতীয় জনতা পার্টির এই বিপুল বিশাল জয়। আমি হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করব যারা পশ্চিমবঙ্গের সেই সকল কার্যকর্তাদের যারা প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা এই লড়াইটা যারা করেছেন। এবং আজকের দিনে আমি নিশ্চিতভাবে তাদেরকেও আমি মনে করতে চাই, তাদেরকেও স্মরণ করতে চাই। প্রায় 300 জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, যারা হয়তো আজকে সরকারটা দেখে গেলেন না, তাদের আমি আজকের দিনে অনেক আমার কোটি কোটি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, আমার পশ্চিমবঙ্গে যিনি সহপ্রভারীর দায়িত্ব যিনি নির্বাহন করেছেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে, এবং তারা যেভাবে নিরলস ভাবে তারা বাংলাকে যে আজকে পরিশ্রম করে যেভাবে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকেও আমি হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। প্রতীক্ষার পর যে মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল, আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অব্দি আমরা আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে, মোদিজির যে চিন্তা ভাবনা, মোদিজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে পশ্চিম পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকবে। তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি, মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে, এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য রাজ্যগুলিতে যেরকম আসনের ফল কি দেখতে পাচ্ছেন? না, আমি তো আপনাদের মাধ্যমে আসাম, পন্ডিচেরি এবং আমাদের পশ্চিমবাংলার জনগণকে ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করেছে, সেখানে সরকার অবশ্যম্ভাবী করবে। আসামে, পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসছেন, পন্ডিচেরিতেও আমাদের সরকার হতে যাচ্ছে, এবং বিশেষ করে আমাদের ধর্মনগরে যে বাই ইলেকশন হয়েছে, সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জয়টা, কলকাতার যে জয়টা, এটা কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছিল আপনাদের পক্ষে? নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল, কারণ সেখানকার মানুষ যে সবচেয়ে বড় জিনিস যেটা, যে নির্ভয়ে ভোট দেওয়া, সেটা কোনো সময় পশ্চিমবাংলায় হয়নি। এইবার ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল, পশ্চিমবাংলার মানুষ, যে তারা যাতে মন খুলে ভোট দিতে পারে। আর এইবার আমরা ভোটের যে ট্রেন্ড আমরা দেখেছি, প্রায় 90-এর উপর, 90%-এর উপর ভোট পশ্চিমবাংলা হয়েছে। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে, এবং বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে ভোট হয়েছে, যাতে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে ক্ষোভ, মানুষের যে অভিমান, সেই অভিমানটাকে তাদের বহিঃপ্রকাশ করেছেন। তার ট্রেন্ড আমরা এখন যে রেজাল্ট হচ্ছে, রেজাল্টের ট্রেন্ড আমরা সেটা দেখতে পাচ্ছি। বাড়ি থেকেও ছিল না, এইবার ঢুকছে। কোন বার্তা আজকের দিনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির যারা এই মুহূর্তে যারা গণনা বিজেপি, কেন্দ্র আঁকড়ে পড়ে রয়েছেন, যারা গণনা কেন্দ্রে আছেন, তাদের জন্য যা বার্তা দেওয়া হয়ে গেছে, তারা আমার সহকর্মী, বার্তা তারা আমাকে দেবেন। আর আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, একটা সুযোগ এসেছে।
পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা, ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শ্যামাপ্রসাদের বাংলা, আপনি নিজেই বলেছিলেন শ্যামাপ্রসাদের বাংলা, লেট হিম কমপ্লিট। শ্যামাপ্রসাদের দল বিজেপি, তারা কি বাংলায় এবার সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? শ্যামাপ্রসাদ, নমস্কার, আবারও স্বাগত আপনাদের। আমি রয়েছি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সব সময়ই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই নির্বাচন শুধু রাজ্য সরকার গঠনের জন্য নয়, বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশেও অনেক সময় নির্ধারণ করে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন, জনসমর্থন যাচাই এবং ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য এই ভোটকে অত্যন্ত গুরুত্ব দেয়। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মানেই উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই। প্রতিটি রাজ্যের আলাদা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থাকে, ভোটের ফলাফলও ভিন্ন বার্তা দেয়। তাই এই নির্বাচনকে দেশের রাজনৈতিক মানচিত্র বোঝার অন্যতম বড় মাপকাঠি হিসেবে দেখা হয়। এই বর্তমান তথ্য অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন নির্বাচন কমিশনের যদি আমরা দেখি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি দিয়েছে আপডেট, পশ্চিমবঙ্গটা যদি দেখি, বিজেপি কিন্তু 178 আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 92। কে কি চাইছে, ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন তারা কি চাইছেন? এবার কি তাহলে পরিবর্তন হতে চলেছে বাংলায়? আমরা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেখানের ফলাফল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে সেই পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে চলেছে, যেখানে মমতা ব্যানার্জি এত বছর ধরে মসনদে ছিলেন, সেই বাংলায় দাপটে রাজনীতি করে গেছেন। এবার সেখানে কি পরিবর্তন হতে চলেছে? সেখানে কি তৃণমূল কংগ্রেস কি ভরাডুবি হচ্ছে? বিজেপি কি সেখানে আসীন হচ্ছে নাকি কি চাইছে আসলে পশ্চিমবঙ্গের মানুষ? যারা ভোট দান করেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা আসলে কি চাইছেন? পরিবর্তন? এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা, আমাদের যদি স্ক্রিনে দেখেন, প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দেখে সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যটা কিন্তু সম্প্রচার করছি। আমরা নিজে নিজে গড়ে মন গড়া কোনো ধরনের ফিগার কিন্তু আমরা বসাচ্ছি না। আমরা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশন দফতরের তরফে যে তথ্য, সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে তথ্য, বিজেপি কিন্তু 178 আর ওয়েস্ট বেঙ্গলে, এবং তৃণমূল কংগ্রেস 92 রয়েছে। বাকি সব তথ্য আমরা কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বিভিন্ন যারা রাজনীতিবিদরা রয়েছেন, যারা বিভিন্ন প্রচারকরা রয়েছেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরবো। তারা কোনো এক সময় কি বলেছেন, কতটা ভোট পেতে পারে, বা কত % ভোট পড়তে পারে, বা কতটা আসনে বিজেপি আসতে পারে, বা কতটা আসনে তৃণমূল কংগ্রেস আসতে পারে, সেটা কিন্তু তথ্য কিন্তু আমরা এর আগেও যেদিন নির্বাচন ছিল, উপনির্বাচন, সেদিনই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভোটের বিষয়টা তুলেছিলাম, অন্যান্য রাজ্যের যে ভোটের যে নির্বাচনের বিষয়টা সেটা আমরা তুলেছিলাম, আমরা কথা বলেছিলাম। এবার আজকে ফলাফলের পালা। এই ফলাফলে কি হতে যাচ্ছে আমরা কিন্তু সেটা দেখব। এবার যদি একটু চোখ বলিয়ে নেই সব দিকে, যদি কোন আসনে কিভাবে কতটা এগিয়ে রয়েছে কে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা সেই সময়টা তুলে ধরবো আপনাদের সামনে, যে কি হচ্ছে, কোথায় কে কত ভোটে এগিয়ে আছে। যেমন প্রাথমিক যে পর্যায়ের যে অবস্থান, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে অনুযায়ী গণনা এগিয়ে থাকা আসনে কিন্তু ম্যাজিক ফিগার পার করলো বিজেপি। বারবার একই প্রশ্ন, বাংলার মসনদে তাহলে কে বসছে? বাংলার মসনদে কি দিদি বসছেন, নাকি বিজেপি প্রার্থী
বসছেন, যাকে মুখ্যমন্ত্রী করা হবে যদি বিজেপি জয়ী হয়। আর এখন পর্যন্ত যে তথ্য, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেক এগিয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তাদের যে রাজনেতৃত্বরা রয়েছে, যে রাজ্যের যে সরকারের যে নেতৃত্বরা রয়েছে, আমরা বিগত দিনে কিন্তু দেখছি যে ত্রিপুরা থেকে বেশ নেতৃত্বরা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে রয়ে গেছেন, এখনো কিন্তু চষে বেড়াচ্ছেন, বা ভোটের যেখানে ফলাফল গণনা হচ্ছে এদিকে কিন্তু আশেপাশে রয়ে গেছেন, এবং পুরো চোখ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কি হচ্ছে, ভোট গণনা কি কেমন হচ্ছে, কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে পিছিয়ে যাচ্ছে, সবকটা বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে বসে কিন্তু সেই তদারকি করছেন, সব দেখছেন। আমি আবার আসবো, আমি আমাদের একজন অতিথি রয়েছেন, তার সাথে আমি পরে কথা বলবো, চেষ্টা করব। এই মুহূর্তে আমার যে সহকর্মী, আমি প্রাণেশকে বলবো, প্রাণেশ তুমি বাকি তথ্যটা যদি তুলে ধরো। সকাল থেকে আমরা ছিলাম, গোটা বিষয়টা তুলে ধরছিলাম, তুমিও ছিলে আমার সঙ্গে। যে বিষয়টা প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছিল। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার আমাদের হাতে রয়েছে, সেখানে যদি আমরা প্রত্যক্ষ করি বা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি, যে সমস্ত প্রার্থীরা ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, ওনারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছে এবং নন্দীগ্রাম থেকে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে। নন্দীগ্রাম, ভবানীপুর বিশেষ একটা হাইলাইট একটি বিধানসভা কেন্দ্র ছিল, যেখান থেকে নন্দীগ্রাম থেকে মমতা নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেখানে উনি হেরে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এখানে লিড করছে। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার তুমি বললে, 178-এ বিজেপি রয়েছে এবং 92-তে টিএমসি রয়েছে। অন্যান্য দল সিপিআইএম একটি খুব সম্ভবত, এবং কংগ্রেসও একটি বা আদার্স রয়েছে দু একটি ওখানে বিধানসভাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বিনাকি, প্রথম থেকেই ত্রিপুরার দিকে যদি নজর রাখি, ত্রিপুরার যে সমস্ত ত্রিপুরাতে উপনির্বাচন ছিল, সেখানেও আমরা দেখেছি রাজনৈতিক যারা প্রার্থীরা, যে প্রার্থী ছিল সেই প্রার্থীর সমর্থনে রোড শো, ডোর টু ডোর হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সে জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দিনের পর দিন পশ্চিমবাংলায় পড়েছিল। সেই সঙ্গে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে দীপক মজুমদার যিনি মেয়র রয়েছেন, প্রত্যেক কটা, পাপিয়া দত্ত থেকে শুরু করে প্রত্যেকেই চষে বেরিয়েছেন। শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই ছিল। সেই এফেক্ট কিন্তু 2026 আমরা প্রত্যক্ষ করতে পেরেছি নাকি? ঠিক ঠিক একদম। এই মুহূর্তে যে আমরা তথ্যটা পেয়েছি ইসিআই এর তরফ থেকে, এই দেওয়া হিসেব অনুযায়ী আছে এআইটিসি পেয়েছে 41.49%, বিজেপি পেয়েছে 44.88% ভোট। এই মুহূর্তে যে গণনার তথ্য অনুযায়ী 12:27 পর্যন্ত যে তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 178 আসনে, তৃণমূল 92 আসনে, এছাড়া হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টি 2টি আসনে এগিয়ে। অন্যদিকে সিপিএম, এআইএসএফ এবং বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একটি করে আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। একেবারে বিনাকি, হুগলির দিকে যদি নজর রাখি, সেখানে 18টির মধ্যে 13টিতে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে, এবং পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখলে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে বিজেপি 16টির মধ্যে এগিয়ে রয়েছে। সবকটি শহর, কলকাতায় যদি আমি ছাড়ি, তাহলে শহরতলি বলো বা প্রত্যন্ত এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর বলো বা মুর্শিদাবাদ বলো, বিভিন্ন জায়গায়, একেবারে কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছে, প্রত্যেকে কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। আরেকটি বিষয় মীনাক্ষী, তোমাকে আমি বলছি, পানিহাটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, অভয়ের মা রত্না দেবনাথ, তিনি কিন্তু বিপুল ভোটে, যাকে নিয়ে একেবারে রাজনৈতিক ভাবে জোর চর্চা হয়েছিল। তৃণমূল বলেছিল যে মানে ভোটের রাজনীতি করছে বিজেপি, ইমোশনের রাজনীতি করছে বিজেপি। তো সেই গোটা বিষয়টা কিন্তু এফেক্ট পড়েছে। শেষ হাসি কিন্তু হাসলো রত্না দেবনাথ। আশা করতে পারছি রত্না দেবনাথ এবার মেয়ের যে বিচারের জন্য বিজেপিতে এসছে, হয়তো পাবে। বিজেপির যে মূল ফান্ডা ছিল দুর্নীতিমুক্ত রাজ্য করা, একেবারে তৃণমূলে যে সমস্ত দুর্নীতি ছিল সবকটাকে সবার সামনে জনসমক্ষে তুলে ধরবে, গোটা বিষয়টা ওরা আলোচনা করবে। তো এটা পূর্ব বর্ধমানের দিকে যদি নজর রাখি মীনাক্ষী, তাহলে 16টির মধ্যে তোমার বিজেপি পেয়েছে 9টি আসন এবং টিএমসি সে জায়গায় 0 আসন পেয়েছে।
একেবারে পঞ্চম রাউন্ড শেষে খড়গপুর গ্রামীণে এগিয়ে টিএমসি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে মীনাক্ষী, এইটা বিষয়টা। বেহালাতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, একেবারে বিজেপির যিনি প্রার্থী রাজ চক্রবর্তী রয়েছেন উনি পিছিয়ে রয়েছেন, প্রায় এক প্রকার হার নিশ্চিত রাজ চক্রবর্তীর, এমনটাই বিজেপির ইন্দ্রনীল খা এগিয়ে রয়েছে বিজেপির থেকে। একেবারে অগ্নিমিত্রা পল রয়েছে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, অগ্নিমিত্রা পল, তারপর রূপা গাঙ্গুলি রয়েছেন এগিয়ে, যাকে নিয়ে বিতর্কের একেবারে শেষ ছিল না সকাল থেকে বলছি। কালিম্পংয়ে একটি বিধানসভা কেন্দ্র ছিল, সেখানে একটির মধ্যে বিজেপি একটি পেয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 190 এর কাছাকাছি বিজেপির রাউন্ড ফিগার রয়েছে বিধানসভা কেন্দ্র থেকে, মানে বিভিন্ন জায়গায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে 293 এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন বলুন বা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালীঘাটের যে বিষয় যে রয়েছে, কালীঘাটে কিন্তু যেখানে মমতা ব্যানার্জির নিজস্ব বাসভবন রয়েছে কালীঘাট, সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছেন। কাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিজেপির বলুন, কংগ্রেসের বলুন বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বলছিল, নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছিল। সেই জায়গায় প্রতিক্রিয়া দেওয়ার পর একটা বিষয় উঠে আসছিল, প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল নিজের জয় নিয়ে। একেবারে শ্রেয়া পান্ডে যিনি ছিলেন, শ্রেয়া পান্ডে বরাবর পিছিয়ে ছিল, এখন এই মুহূর্তে যে রাউন্ড ফিগার উঠে আসছে সেখানটায় শ্রেয়া পান্ডে যিনি তৃণমূলের প্রার্থী, শ্রেয়া পান্ডে কিন্তু ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন। একেবারে রূপা গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছেন, সে জায়গায় শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। আরেকটি বিষয়, নন্দীগ্রাম থেকে যিনি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মীনাক্ষী, আমি এই মুহূর্তে কথা বলবো যিনি পশ্চিমবঙ্গে কিন্তু ছড়িয়ে বেরিয়েছেন, একদম চষে বেরিয়েছেন বিজেপির প্রচারক হিসেবে। ত্রিপুরা থেকে গিয়েছিলেন টিটিডিসির যিনি চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ। দাদা আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম, আমরা ত্রিপুরা রাজ্যে যখন উপনির্বাচন চলছিল সেদিন আমি আপনার সঙ্গে একটু কথা বলেছিলাম কলকাতার রাজনীতি বিষয়ে বা নির্বাচন যে আসছে এই বিষয়ে। আপনি সেখানে প্রচারক হিসেবে ছিলেন, তো তখন আপনি বলেছিলেন যে 176 থেকে 77 বিজেপি আসন পেতে পারে। এখনের যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু সত্যি সত্যি আপনার কথায় গিয়ে ঠেকেছে, কি বলবেন? প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক মন্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণভূমিতে বিজেপি সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনারা আমার সঙ্গে সত্যি আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন যখন আমি কলকাতায় ছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় আমরা যতটুকু ওই সময়ে যতটুকু বুঝতে পেরেছিলাম, যতটুকু দেখতে পেয়েছিলাম সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং যা শেয়ার করেছিলাম তা বাস্তবায়িত হলো। তার জন্য আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি এবং ভীষণ আনন্দিত হচ্ছি। আপনার যে সেই মানে বলা সেই প্রচারে আপনারা যখন ছিলেন তখনই মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন এলাকায় গিয়ে যে সাড়াটা পেয়েছিলেন সেই হিসেবে আপনারা প্রত্যেকে মিলে বসে হয়তোবা আলাপ আলোচনা করে এই ফিগারটা আপনি আমাদের জানিয়েছিলেন। এবার সেই ফিগারে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে, কিন্তু ভবানীপুরের দিকে তো একটু চোখ রয়েছে সবারই, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন সেই জায়গাতে কিন্তু এখন মমতা ব্যানার্জি মোটামুটি এগিয়ে রয়েছেন। সেটা কি বলবেন? আদৌ কি সেই এগিয়ে থাকবেন নাকি ভরাডুবি হবে? দেখুন, ভবানীপুরের বিষয়টা মানে আমি যতটুকু এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু আমরা টিভি পর্দায় দেখতে পেয়েছি তাতে এখানে এখন আরো যতগুলি রাউন্ড বাকি রয়ে গেছে সেই রাউন্ডগুলিতে শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন
উনি এগিয়ে যাবেন, কারণ ওই বাকি রাউন্ডগুলিতে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেই মানে বাকি রাউন্ডগুলি গণনা হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট এবার যে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণভাবে একটা পোলারাইজড হয়েছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে একটি ভয়মুক্ত, দীর্ঘদিন পরে এই একটি ভয়মুক্ত পরিবেশে ভরসা পেয়ে এবার ভোট দিতে পেরেছেন। তার জন্য ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। এবং নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন এই বছর যেভাবে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা ছিল সত্যি ঐতিহাসিক। এবং এতে করে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ভীষণভাবে একটি ভরসা পেয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। তা আপনারা লক্ষ্য করেছেন যে শতাংশের হিসাবে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই প্রথমবার 93% উপরে ভোট চলেছে। অপরদিকে এই রাজ্যে এই দীর্ঘ 15 বছর, তার আগে বামফ্রন্টের 35-34 বছর এই অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। এখানে যুবকদের কর্মসংস্থান ছিল না, চরম দুর্নীতি চরম আকার নিয়েছিল, স্বৈরাচারী চরম আকার নিয়েছিল, মহিলাদের সুরক্ষার কোনো বিষয় ছিল না। আরজিকর থেকে শুরু করে আপনার বিভিন্ন ল কলেজ, বিভিন্ন জায়গায় কিভাবে ছাত্রীরা ধর্ষণ হয়েছে, মহিলারা ধর্ষণ হয়েছে, জেহাদিরা কিভাবে দাপিয়ে বেরিয়েছে, এবং ভারতবর্ষের যে বিভিন্ন বিচার ব্যবস্থা, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কিভাবে মানে বিচার ব্যবস্থাকে মান্যতা না দিয়ে কিভাবে মমতা ব্যানার্জি অপমান করেছে, কিভাবে রাজ্যের শিল্পকে তাড়িয়ে দিয়েছে, কিভাবে এবার তুষণের রাজনীতি করেছে, সবগুলি বিষয় মানুষের মধ্যে তুষানুলের মতো জ্বলছিল। মানুষ সুযোগ পেয়েছে, তার মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে, এবং তার মধ্য দিয়ে জনগণের যে মতামত প্রকাশ করার যে সুযোগ এবার পেয়েছে, তার মধ্য দিয়ে এবার পরিবর্তন একদম মানে অবিস্মরণীয় ছিল, এবং সেটাই বাস্তবায়িত হয়েছে। যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির শেকড়টা শক্ত করে ধরেছিল সেই নন্দীগ্রাম থেকে, আর সেই নন্দীগ্রামে এবার হেলে আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বললামই তো আপনাকে যে সারা রাজ্যে শুধু নন্দীগ্রাম, ভবানীপুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গবাসী অতিষ্ঠ হয়ে গেছেন। বিশেষ করে বিগত মানে 15 বছরের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই সুযোগ হচ্ছিল না। বিভিন্ন সময়ে এই যে নির্বাচন হতো, সেই নির্বাচনগুলি প্রহসনে পরিণত হতো, প্রকৃত জনমত সেখানে প্রকাশ করার সুযোগ থাকতো না। আর থাকতো না বলেই বারবার মমতা ব্যানার্জি 3-3বার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এই বছর ভারতের নির্বাচন কমিশন এমন ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে মানুষ একটি আস্থা পেয়েছে, মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করার জন্য একটি পরিবেশ পেয়েছে বলেই সেখানে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। এবং মানুষের যে জনরোষ, মানুষ যে দীর্ঘদিন ধরে পরিবর্তন চেয়েছিলেন, সেটা এইবার বাস্তবায়িত হয়েছে। আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। ইভেন এই মুহূর্তে আমি স্টুডিও থেকে শুনতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও কিন্তু বাজি ফাটানো শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে এসআইআর যে এতগুলো নাম কাটা গেল, সেই মানে ভোটের ইয়েতে কি এটা প্রভাব ফেলেছে নাকি? না, দেখুন, এসআইআর একটা মানে এটা কোনো নতুন কিছু নয়। আপনারা জানেন যে এসআইআর আমাদের ভারতবর্ষে প্রথমবার হয়েছে তা তো নয়। এসআইআর এর এফেক্ট হয়েছে কি হয়েছে না সেটার চুলচেরা বিশ্লেষণ এখনো সামনে পড়ার মানে আমরা অন্তত যেটা মানে প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, এসআইআর নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছিলেন। কেউ বলছিলেন যে হিন্দুদেরও একটা বড় মাত্রায়, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট থেকে বঞ্চিত হবেন, তারা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি, নদিয়া ডিস্ট্রিক্টে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, এবং তারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকেই জয়ী করেছেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছেন। তাই এসআইআর এর যে বিষয়, যেটা এটা তো নির্বাচন কমিশন, এটা তো ভারতীয় জনতা পার্টি করেননি,
সেটা নির্বাচন কমিশন একটা স্ট্যাচুটরি বডি, সেটা আমাদের দেশে একটা সিস্টেম অনুসারে বিভিন্ন সময়ে হয়ে থাকে। না, প্রশ্নটা আসলে আপনাকে এই জন্য করা হয়েছে যে এসআইআর এ অনেক লোকের নাম কিন্তু বাদ গেছে সেই তালিকা থেকে, তাই জন্যই কি তৃণমূলের ভোট ব্যাংক কমে গেল? না, একটা তো আংশিক হলো সত্যি যে আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে মমতা ব্যানার্জির সরকার বিগত দিনে যেভাবে ভোটের রাজনীতি করেছেন সেটা এবার করতে পারেননি এসআইআর এর কারণে। তো এটা বলতে কোনো অসুবিধা নেই যে এসআইআর এ আমাদের অনুপ্রবেশকারী হিসেবে যারা ছিলেন, যারা অবৈধ নাগরিক ছিলেন, তাদের যারা মৃত ভোটারকে ভুতুরে ভোটারদেরকে সামনে হয়ে তারা ভোটে অংশগ্রহণ করতেন, মারা গেছেন 20 বছর 15 বছর আগে, অথচ তাদের ভোট হয়ে যেত। এই যে একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল, সেটা এসআইআর এর কারণেই, এসআইআর এর কারণে এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু পদক্ষেপের কারণে এই বছর এটা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্যই আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, আমি জানতে চাইলাম। আচ্ছা, আপনার অনুভূতির কথা বলুন, এই মুহূর্তে যে রেজাল্ট রয়েছে আপনার অনুভূতির কথা আমাদের জানান। এতক্ষণ কথা বলছিলাম টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষের সাথে। তিনি কিন্তু বিজেপির হয়ে প্রচারক হিসেবে পশ্চিমবঙ্গে গেছিলেন এবং বিভিন্ন অনেকটা সময় ওখানে থেকেছেন এবং প্রচার করেছেন, চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছেন। তার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তিনি তার ব্যক্তিগত যা মন্তব্য তিনি তুলে ধরলেন। এতক্ষণে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে রয়েছে, বিজেপির 173, পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, টিএমসিতে রয়েছে 85, সিপিআইএম 1 আর আদার্স 3 রয়েছে। আসামের দিকে কিন্তু বিজেপি এবার মনে হয় আবারও সেই আসন কেন্দ্র জয় হবেন বা আসামে বিজেপি রাজত্ব করবেন, আবার হিমন্ত বিশ্ব শর্মা হয়তো বা আবার আসনে অধিষ্ঠিত হবেন। এখন আমি আবার চলে যাব আমার সহযোদ্ধা প্রাণেশের কাছে। একেবারে মীনাক্ষী, তখন থেকে তুমি বলছিলে, কথা বললেন ওনার সঙ্গে যিনি প্রচারক ছিলেন, তারপর যে বিষয়টা উঠে আসছে মীনাক্ষী, সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করতে পারছি, বিজেপির যে সমস্ত প্রার্থীরা ছিল প্রত্যেকেই বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছে এবং দেবাশিস কুমার যিনি রয়েছেন, দেবলীনা কুমার যিনি অভিনেত্রী রয়েছেন, ওনার বাবা একজন হেভিওয়েট তৃণমূলের মুখপাত্র ছিলেন, মুখ ছিলেন তৃণমূলের, সেই জায়গা নিজের জায়গা থেকে উনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। দেবলীনা কুমার আমরা প্রত্যেকেই জানি একজন অভিনেত্রীর বাবা দেবাশিস কুমার একজন হেভিওয়েট তৃণমূলের যিনি প্রার্থী ছিল এবারে। গত 3 বছরের বিধানসভা নির্বাচনে, মানে গত 3বার যে বিধানসভা নির্বাচন হয়েছে প্রত্যেকবার উনি জিতেছেন বিপুল ভোটে। এবারে কিন্তু সংখ্যাটা পুরো উল্টে গেল। শুধু দেবাশিস কুমারের ক্ষেত্রেই নয়, যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা ছিল, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে প্রায় হারার মুখে হাঁটতে বসেছেন। ভবানীপুরে এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 9000-এর বেশি ভোট উনি লিড করছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতে আছেন, ভবানীপুরে পিছিয়ে রয়েছেন। একেবারে রাজারহাট থেকে অদিতি মুন্সি উনি পিছিয়ে রয়েছেন। প্রথমবার 2টো রাউন্ডের পরে আমরা যেটা প্রত্যক্ষ করলাম, সে জায়গায় উনি এগিয়েছিল, এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে তখন পিছিয়ে রয়েছেন। একেবারে মীনাক্ষী মুখার্জি যিনি সিপিআইএম এর একেবারে মুখ যাকে বলা যায়, মাঠে ঘাটে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখার্জিকে। প্রতি মুহূর্তে সিপিআইএম এর যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল প্রত্যেক লোককে নিয়ে উনি মাঠে চষে বেরিয়েছিলেন, সে জায়গায় আত্মবিশ্বাসী ছিলেন নিজের জয় নিয়ে। কিন্তু এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে বলা চলে মীনাক্ষী মুখার্জি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন অনেকটা। একেবারে মানে যে ফিগারটা, মানে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন, যে ফিগারটা উঠে আসছে, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। রূপা গাঙ্গুলিকে নিয়ে বহু ট্রোল হয়েছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন থেকে ভোট নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে, তখন থেকে কিন্তু আমরা একটা জিনিস প্রত্যক্ষ করতে পেরেছিলাম, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল বা বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে সমস্ত চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সে জায়গায় বোমাবাজি, হত্যা, গুলিকাণ্ড, হুজ্জুতি প্রত্যেকটা বিষয় প্রত্যক্ষ করতে পেরেছি। কিন্তু এইবারের চিত্র সম্পূর্ণটা ভিন্ন ছিল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট নির্বাচন করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে। এসআইআর এর যে বিষয়টা আমার সহকর্মী মীনাক্ষী তুলেছিল,
আমাদের যিনি গেস্ট ছিলেন ওনাকেও প্রশ্নটা করা হয়েছে। এসআইআর প্রায় 90 লক্ষ লোকের নাম বাদ পড়েছে, এসআইআর একটা ফ্যাক্টর রয়েছে। সেই সঙ্গে 15 বছরের একটি সরকার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছিল 15 বছর ধরে পশ্চিমবাংলায়, সেই সরকারের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে কটা দুর্নীতি বলবো, প্রত্যেকটা কয়লা দুর্নীতি, গরু চুরি, শিক্ষা ক্ষেত্রে চুরি, শিক্ষার দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, হালে উনি বেরিয়েছেন। একটা রাজ্যে যখন এত দুর্নীতি জর্জরিত হয়ে যায়, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ পরিবর্তন চাইবে, এটা খুব স্বাভাবিক। মানুষ যখন তিতিবিরক্ত হয়ে যায় তখন পরিবর্তনের ডাক দেয়। এবার আশা করতে পারছি, বা বলাই বাহুল্য, প্রথমবারের মতো পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। বিপুল সংখ্যক ভোট নিয়ে ওরা ক্ষমতায় আসতে চলেছে, এমনটা ইঙ্গিত এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। প্রায় 1টা বাজে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 190 এর গন্ডি পেরিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। টিএমসি ইতিমধ্যেই 91টি আসন আটকে আছে, লেফট অর্থাৎ সিপিআইএম 2টি আসন এবং কংগ্রেস 1টি, এবং আদার্স রয়েছে 2টি আসন। একেবারে সকাল থেকে যে ফিগারটা, একেবারে ব্যালট পেপার থেকে শুরু করে একেবারে ইভিএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে এগিয়েছিল। জয় নিশ্চিত এখনো বলা যায়, এখন আরো ফিগারটা কতটা চেঞ্জ হবে। এই মুহূর্তে যে ফিগার, এতটা তো চেঞ্জ হবে না, বিজেপি তো আর একেবারে উল্টো যাবে না, 90 আসনে তো আর আসবে না, বা তৃণমূলের জায়গাটা বিজেপি নিতে পারবে না। হয়তো কিছু আসন সংখ্যা এদিক সেদিক হবে, এটাই হবে সময়ের ব্যবধানে যা ফিগার আমাদের সামনে উঠে আসে সেই ফিগারটি। পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল গোটা দেশের, কারণ একের পর এক প্রতিপক্ষ, শাসক দল প্রত্যেকের কাছে যে সমস্ত ইস্যুগুলো দাঁড় করিয়েছিল জনসাধারণের সামনে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছিল, বেকার ভাতা 1,500 টাকা দিয়েছে, কোনো কিছুই কাজে দেয়নি। আমরা বিভিন্ন বিষয় আমরা দেখেছিলাম, সেখানে ভোটের আগে যুব সমাজ ফ্যাক্টর থাকে প্রতিটা রাজ্যে, প্রতিটি ভোটের ক্ষেত্রে যুব সমাজ সব থেকে বড় একটি ফ্যাক্টর। যুব সমাজের মুখে একটি কথা ছিল, আমাদের কর্মসংস্থান দিন, আমাদের চাকুরি দিন। 1,500 টাকা ভাতা দিয়ে পেট চলে না আজকের দিনে দাঁড়িয়ে। লক্ষ্মীর ভান্ডার যারা নিয়েছেন 3,000 টাকা বিজেপি বললো করে দেবে, অন্য অন্নপূর্ণা ভান্ডার কিছু একটা নাম দিয়েছে, বিজেপি বললো করে দেবে, কর্মসংস্থান দেবে। বহিরাজ্যের যে সমস্ত টাটার মতো গ্রুপ বা অন্যান্য নামি দামি যে সমস্ত কোম্পানিগুলো ছিল, প্রত্যেকটা কোম্পানিকে রাজ্যে আনবে, এটা বিজেপির মূল বিষয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি মমতা ব্যানার্জি এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, তাহলে এরকম গোহারা কেন হারলেন? নিশ্চয়ই কারণ রয়েছে, দুর্নীতি একটা বড় ফ্যাক্টর। দুর্নীতি এতটা করেছে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে বহু বছর ছিলেন, হালে বেরিয়েছেন, আগেও বললাম। সেই ক্ষেত্রে দুর্নীতি, চাকুরির দুর্নীতি, এক লাফে প্রচুর লোকের চাকরি চলে গেছে। কেন? 2 নম্বরই করে চাকরি দিয়েছে, টাকা খেয়েছে, প্রোটোকল মানেনি, যে সমস্ত গাইডলাইন থাকে সেটা মানেনি, এই জন্যই চাকরি চলে গেছে। আমরা দেখেছি বহু লোক রাস্তায় পড়েছিল, তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল সেখানে যাননি। কেন যাননি? কি মুখ নিয়ে যাবে সেখানটায়? ওদের জন্যই তো চাকরি গিয়েছে। লোকে থালা নিয়ে রাস্তায় ছিল, হয় ভাত দিন, নহলে আমাদেরকে মেরে ফেলুন। এরকম জায়গা থেকে পরিবর্তন কোথাও গিয়ে প্রয়োজন ছিল। সে জায়গায় বিজেপি আত্মবিশ্বাসী ছিল, তারপর তৃণমূল নিজের বিষয়টা নিয়ে আত্মবিশ্বাসী ছিল। আমার সহকর্মী মীনাক্ষী আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, বাকি বিষয়টা ও দেখবে। নমস্কার, আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন স্যার অ্যাডভোকেট জেনারেল, যিনি ত্রিপুরার রয়েছিলেন, শ্রী সিদ্ধার্থ শঙ্কর বাবু। আপনাকে স্বাগত স্যার। নমস্কার স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আমাকে শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর একটু পিছিয়ে বসলে আরো সুন্দর দেখা যাবে। এই তো এখন ভালো দেখাচ্ছে। আপনার সাথে কথা হয়েছিল আমার এর আগেও, আপনার সাথে যখন কথোপকথন হয়েছিল তখন জিজ্ঞেস করেছিলাম যে পশ্চিমবঙ্গ বা আসাম কেমন রেজাল্ট করতে পারে,
কে এগিয়ে যেতে পারে বা কে পিছিয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু আপনি ভীষণ আশাবাদী ছিলেন যে পশ্চিমবঙ্গেও মুখ হাসি ফুটিয়ে পদ্ম ফুল ফুটবে, আর আসামেও কিন্তু সেরকম যেমনটা আছে তেমনটাই হবে আপনি বলেছিলেন। কেমন লাগছে বলুন? কিছুই লাগছে না, কারণ এই ভোটে কোনো চমক নেই, বুঝলেন। আসামে কি হবে, আসামে যে কোনো মানুষ গেলে বুঝতে পারতো, পূর্ব নির্ধারিত। বাংলায় যদি আপনি একটু কান পাতেন তাহলেই গত এক সপ্তাহে পরিষ্কার ছিল কে জিতবে। কারণ টিএমসির বুথ দখলের পরিকল্পনা, পুলিশ এসে ওসব ভেস্তে দেওয়া, ওসব থেকেই বোঝা গেছে যে ভোটের ট্রেন্ডটা কোন দিকে। বিজেপির দেখুন, বিজেপির এমন একটা অবস্থান পশ্চিমবঙ্গে, মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছে, কিন্তু বিজেপির কিন্তু সাংগঠনিক ক্ষমতা তৃণমূলের চাইতে পিছিয়ে। কিন্তু তার ফলেও কিন্তু ভোটাররা পিছিয়ে থাকেননি, ভোটাররা এসছেন। আমি এবারে পশ্চিমবঙ্গের এই জয়টা আমি বলবো জনগণের জয়, আমাদের গণতন্ত্রের জয়, এবং তার চেয়েও উপরে ইলেকশন কমিশনের জয়। দেখুন, গত কয়েক বছর ধরেই দেখা গেছে যত আবাসিক সংস্থাগুলো আছে ওইগুলোতে প্রচুর পরিমাণ ভোট থাকে, 1000, 1500, 2000 করে ভোট থাকে এক একটা আবাসিক সংস্থাতে। ওগুলোতে ভোট খুব কম পড়েছিল। এবং এবার কলকাতা এবং যত মেট্রোপলিটন আবাসিক সংস্থা আছে ওখানে নির্বাচন কমিশনার পোলিং বুথ দিয়েছে। এর একটা খুব বড় সংখ্যক ভোট কিন্তু বিজেপির ফেভারে গেছে। যারা তৃণমূলকে ভোট দিতে চাইতো না ওদের ভোটটা কিন্তু আটকানো হতো আগে, ওটাকে এক ধরনের আমি বুথ রিগিংই বলবো। তো এবার সেটা হয়নি, এবং নানা কারণে জনসাধারণের রায় অনেক আগের থেকেই বিগড়ে ছিল। এন্টি এস্টাবলিশমেন্ট একটা রব ছিল, সেটা এবার ভোটের রূপ পেয়ে পদ্মফুলের জয় জয়কার। আর আসামে দেখুন নানা ধরনের উন্নয়ন কর্ম হয়েছে। আর না, আসামে আমি গতবারে বলেছিলাম ভোটস হ্যাভ বিন পোলারাইজড সাকসেসফুলি। সেটা ভালো না খারাপ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু পোলারাইজড ভোট এবং উন্নয়নের ফলে আসামের চারদিকেই আমার মনে হয় কংগ্রেস মোটামুটি 25 থেকে 26টা পেয়েছে বা পাবে। বাকি 2-3টা যাবে, হয়তো 3-4টা যাবে, বাকি সবাই এই এআইডিইউএফ মিলে। এবার আরেকটা জিনিস লক্ষণীয়, এআইডিইউএফ এর ভোট কিন্তু প্রায় নাই, এরা নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস যেখানে আছে ওখান থেকে কোনো কিছু সাফল্য অর্জন করতে পারেনি, ওদের যে কিছু কমিটেড সিটস আছে ওইগুলোই পেয়েছে। বিজেপির সংখ্যা আমার মনে হয় আলটিমেটলি গিয়ে বিজেপি 98 বা 99-তে দাঁড়াবে, এই আমার অভিমত। আসামের কথা বলছেন না পশ্চিমবঙ্গ? আসামে 126টা ভোটের মধ্যে আমার মনে হয়, আমি আপনাকে বলেছিলাম গতবার 96টা পাবে, আমার মনে হয় 98 থেকে 99টা পাবে। করে যাবে, আপনি যে ধারণাটা করেছিলেন এটা ক্রস করবে, 1-2টো সংখ্যায় ক্রস করবে, সেটা কোনো একটা বড় চমক নয়। আসামে বিজেপি প্রত্যেকটা ভোটই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। এবার যত সংখ্যাই বাড়ুক, সে 1% হোক আর 2% হোক, চারটেখানে কম নয়, কম কথা নয় এটা। ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা ততটা নাও বাড়তে পারে। শিলচরে শুনেছি খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে। এইমাত্র আমি তো ধর্মনগরে আছি, ধর্মনগরে বিপুল ভোটে জহর বাবু আমাদের বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন। একমাত্র কেরল ছাড়া সব জায়গায় প্রত্যাশিত ভাবেই বিজেপির জয়যাত্রা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে যে 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে তার ফলাফল আজকে ঘোষণা হচ্ছে, সকাল থেকে গণনা শুরু হয়ে গেছে। সেখানে মনে হচ্ছে মানে চারিদিকেই বিজেপির জয় জয়কার হচ্ছে। তামিলনাড়ুতে একটু ব্যতিক্রমী। কেরল ছাড়া পুডুচেরিতেও মোটামুটি ডিসিসিভ ভিক্টরি পেয়ে গেছে। আমি লাস্ট দেখেছিলাম 22 সিটসে মোটামুটি জয়লাভ করে ফেলেছে বিজেপি, 30-র মধ্যে 22। এখন জানি না একটু কম বেশি হলেও হতে পারে, কিন্তু ডিসিসিভ ভিক্টরি পেয়েছে বিজেপি। আর
কেরালাতে প্রত্যাশিতভাবেই বিজেপি, দেখুন বিজয়ন চলে গেছেন, বিজয়ন চলে যাওয়াটা নিশ্চিত ছিল, কিন্তু বিজেপির জয়যাত্রা কতদূর কি হবে সেটা হয়তো বিকেল বেলা নাগাদ আমরা বুঝতে পারবো। মানে এই মুহূর্তে রাজনৈতিক নির্বাচন সমীকরণ কমিশনের একটা- তথ্য অনুযায়ী আমাদের সামনে যে তথ্যটি রয়েছে সেটা আসামে রয়েছে 79 বিজেপি, কংগ্রেস রয়েছে 24টি, আর এদিকে যদি আমি কেরলের দিকে তাকাই তাহলে কংগ্রেস রয়েছে 63, সিপিআইএম 25, আর পুদুচেরিতে এআইএনআরসি আছে 6টা, বিজেপি আছে 1টা এই মুহূর্তে তথ্যে। তামিলনাড়ুতে রয়েছে টিভিকে 110, আর কংগ্রেস রয়েছে 4টে, আর ওয়েস্ট বেঙ্গলে তো 185তে গিয়ে ঠেকেছে ওয়েস্ট বেঙ্গলের। এই মুহূর্তে যে তথ্য আমরা নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই কিন্তু তুলে ধরছি ঠিক আপনাদের সামনে। আচ্ছা স্যারকে আমি জিজ্ঞাসা করতে চাইবো যে এবারের যে পশ্চিমবঙ্গে যে ভরাডুবি, কারণ 5টি রাজ্যের নির্বাচনের মধ্যে কিন্তু সারা দেশের লোক পাখির নজরের মতো দেখছে পশ্চিমবঙ্গের রেজাল্টের দিকে, ওইদিকে কিন্তু সবাই তাকিয়ে আছে যে কে প্রত্যাবর্তন না পরিবর্তন। এই মুহূর্তে যেভাবে তথ্য চলে আসছে উঠে আসছে আমরা কিন্তু পরিবর্তনই দেখতে পাচ্ছি, যে জনতার ভোটটা কিন্তু ভাগ্য নির্ধারণ করেছে যে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু এবার হয়তো মসনদে তারাই বসছেন। মুখ্যমন্ত্রীর মুখটা তো পরে হবে, কে মুখ্যমন্ত্রী হবেন। এই যে ভোটটা, এই যে ভোটের ফলাফলটা পশ্চিমবঙ্গে এত হারে, মানে যেখানে টিএমসি এত বছর ধরে রাজনীতি করছে, টিএমসি ছিল সরকারের শাসনে ছিল, সেই জায়গাতে বিজেপি আসীন হচ্ছে এখন পর্যন্ত তথ্যে, তো সেই জায়গাতে এই ঘটনাটা কিভাবে হলো, মানে ভোটের রেশিওটা এতটা ভাবে ওইদিকে কেন গেল, কি কি কারণ হতে পারে মানে আপনার মতে? এখন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষিতদের জায়গা। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে মানুষ শঙ্খ ঘোষ আবৃত্তি করে, রবীন্দ্রনাথ আবৃত্তি করে, সুনীল গাঙ্গুলি আবৃত্তি করে। এটা হচ্ছে 85% জনগণের কথা বলছি, বাকি 15% কারা আপনি বুঝতে পারবেন। গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে। চাকরি নেই, বাকরি নেই, প্রায় 6,000-এর বেশি বড় ছোট মিলিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের চারদিকে ছড়িয়ে গেছে। দেখুন এসব খুব অশুভ ছায়া, এসব খুব অশুভ ছায়া। এর মধ্যে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় স্লোগান হচ্ছে কি খেলা হবে, খেলা হবে। আরে ভাই, জনগণের মাথা নিয়ে তুমি খেলাধুলা করছো, এটা কি ধরনের কথা? তারপরে পাও ভাঙা, তারপর হলো বিজেপি মাছ খেতে পারবে না, বিজেপি বাংলা কথা বলতে পারবে না। আমি কোনোদিন ভাবিনি বাঙালি হিসাবে যে জয় বাংলা ধ্বনি আমি খুব বেশি 71 সনে প্রচন্ড গর্বের সাথে দিতাম। সেই জয় বাংলা ধ্বনিটা বাঙালির পক্ষে লজ্জাকর একটা ধ্বনি হয়ে দাঁড়াবে, আমি সেটা ভাবিনি। কিন্তু জয় বাংলা ধ্বনিটা আজকের দিনে টিএমসি পার্টি একটা পার্টিকুলার একটা ছোট গ্রুপের সাথে জড়িয়ে দিয়েছে, যারা ভালো করে বাংলা ভাষাও বলতে পারে না। মাকে বলে আম্মা, বাবাকে বলে বা, এটা বাংলা ভাষা নয়। বাংলা ভাষাভাষী যারা পশ্চিমবঙ্গে, ওরা নিজেদের রাজ্যে নিজেরা কোণঠাসা হয়ে গেছেন, এবং ওই কোণঠাসাদের ভোট যাতে হয় না পড়ে বা টিএমসির দিকে যায়, তার জন্য স্লোগান হয়েছে জয় বাংলা। জয় বাংলা আজকের দিনে বাঙালির সমানার্থক বা সমার্থক কোনো ধ্বনি নয় পশ্চিমবঙ্গে। দ্বিতীয়ত, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, বিজেপি এলে নিরামিষ খেতে হবে। দেখুন এই ধরনের ছেদ পলিটিক্স পশ্চিমবাংলার মানুষ নেবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে পশ্চিমবাংলা, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা 30 বছর 40 বছর আগে হতো, আজকে হচ্ছে হোয়াট ইন্ডিয়া ডাজ টুডে, বেঙ্গল স্টার্টস থিঙ্কিং ডে আফটার টুমরো। এটা তো চলতে পারে না। না, নেতাজির জায়গা, রবীন্দ্রনাথের জায়গা, বিবেকানন্দের জায়গা, এ দেশ কি এত পিছিয়ে থাকবে? মানুষ যা বলার তাই বলেছে। গতবার বলতে পারেনি, আমি বলছি না গতবার বলেনি, গতবার বলতে পারেনি, এবার বলেছে।
এবং বলতে পারছে বলেই বলেছে। ভোট আসে ভোট যায়, আমরা জানি ভোট পাখি যখন উড়ে তখন সব নেতা নেত্রীরাও কিন্তু ভোটারদের সামনে গিয়ে দানা নিয়ে বসে, দানা নিয়ে অর্থাৎ বিভিন্ন কথাবার্তা বলে যে আপনারা এটা পাবেন, আপনারা ওটা পাবেন, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই নন্দীগ্রাম যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সেই আসীন হওয়ার জন্য আসনে, যেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেই নন্দীগ্রামের অবস্থান এখন কি অবস্থা, এই অবস্থানটা দেখে আপনি কি বলবেন? থেকে টাটাদের সরানো হলো, টাটাদের সরানোর 24 ঘন্টার মধ্যে গুজরাট সরকার ন্যানো কারখানার জন্য সবকিছু সিঙ্গেল উইন্ডো পলিসি করে দিয়ে দিল। আজকে ওই ন্যানো কারখানায় ইভি গাড়িগুলো তৈরি হচ্ছে টাটার। আমি শুনেছি 26,000 লোকের কর্মসংস্থান হয়েছে ওই প্ল্যান্টে। আজকে ঠিক সমসংখ্যক 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে মমতার রাজ্যে। আর কিছু বলার আছে? রিসেন্ট আমরা যে দেশ জুড়ে একটা জ্বলন্ত ইস্যু ছিল অভয়া কাণ্ড, এখনো আছে। অভয়ার মা রত্না দেবনাথ যখন প্রার্থী হয়েছেন তখন কিন্তু বিভিন্ন ভাবে ট্রোল করা হয়েছে, তার নামকে তার ছবি দিয়ে বিভিন্ন ভাবে রিল বানানো হয়েছে তাকে ছোট করার জন্য, বারবার অভয়ার নামটা বাজেভাবে নেওয়া হয়েছে। সেই জায়গাতে কিন্তু রত্না দেবনাথ বিপুল ভোটে এগিয়ে আছেন, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, অভয়ার মা যখন ভোটের প্রচারে গেছেন উনি একটি কথাও বলেননি। পাড়ার মহিলারা বেরিয়ে এসে জড়িয়ে ধরে কেঁদেছে। এটা কি বোঝায়? ওনার কোনো প্রচার করতে হয়নি, উনি শুধু মোদিজি আসার পর একই মঞ্চে বসেছিলেন, কান্না সামলাতে পারেননি, মোদিজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়েছেন। আমি শুনেছি উনি বলেছেন কেতো না, বিচার হবে। এটা শোনা কথা। দেখুন, এই যে একটা এটা বিজেপির রণনীতিও বলতে পারেন, রণনীতি বললে খুব সাকসেসফুল রণনীতি বলবো। অভয়ার মা এবার শুধু অভয়ার মা নয়, এবার আপামর যারা ভোটদাতা জনসাধারণ জনতা জনার্দন এদের অভয় প্রদান করেছেন, তোমরা বুক বেঁধে বেরিয়ে এসো, আর নয়। এটা খুব বড় একটা সংকেত। দেখুন, গত বছর থেকে যে জিনিসটা জনসাধারণের অশনি সংকেত ছিল, আজ সেই জিনিসটা টিএমসির অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। জনতা জনার্দনকে কোনোদিন হাতে নিয়ে লুটতে নেই, এই কথা আমি বারবার বলবো। বোকা বানানো যায় না, কিছুদিন শাসনে থেকে বোকা বানানো যায়, কিন্তু যখন মুখ্যম সময় আসে তখন কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই বোকা যে বানিয়েছিল সেই বোকাটাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি বোকা হয়েছেন আমাদের সামনে। এটাই ভোটাররা কিন্তু পশ্চিমবঙ্গে তাদের ভোট প্রয়োগ করে কিন্তু সেটা এখন পর্যন্ত যে তথ্য সেটাই কিন্তু দেখছি মুখ্যম জবাব দিয়েছেন ভোটাররা। আরেকটা বিষয় আমি জানতে চাইব, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো সক্রিয় রাজনীতি করি না, আমি সাধারণ জনতার মতোই আমি দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, যে শাসন ব্যবস্থায় শাসক আর শোষিতের কাজ থাকবে না, এই শাসক আর শোষিতের মধ্যেখানে একটা দেওয়াল থাকবে না। সরকারের মধ্যে যেন আমি নিজের প্রতিফলন দেখতে চাই এবং পাই। আমি এই সরকারের মধ্যে নিজের প্রতিফলন দেখতে পাই। আমার নিজের মানুষরাই সরকারে বসে দেশটা চালাচ্ছে এবং গভর্নমেন্ট করেছে না বলে আমরা এখন বলতে পারি আমরাই করেছি। দিস ইজ a decisive victory for those who believe in it's a state of the people, by the people and for the people.
is no more governance, is a state. যদি একটু আসামের দিকে নজর রাখি, আসামে বিজেপি আছে 79 আর আইএনসি মানে কংগ্রেস আছে 24। আগে বিজেপি আসার আগে কংগ্রেসই বরাবরই সেখানে শাসন করছিল, তারপর বিজেপি এলো, ভরাডুবি হলো কংগ্রেসের। কিন্তু এবারের তুলনায় কি গতবারের নির্বাচনে কি বেশি ছিল ভোট মানে আসন নাকি কম? এখনো মেবি ইট ইজ লিটল আর্লি টু রিয়েলি ফাইনালি প্রেডিক্ট ইট। আপনাকে একটা কথা বলি, বিজেপি গতবার যখন ভোট এলো শাসনে, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আসামে দুটো ভ্যালি আছে না, ব্রহ্মপুত্র ভ্যালি এবং বরাক ভ্যালি। মানুষ এই এপ্রিল বা মে মাস থেকে অক্টোবর সেপ্টেম্বর অবধি প্রাণ হাতে নিয়ে মেঘালয় ক্রস করে সড়ক পথে শিলচরে আসতো বা হাইলাকান্দি আসতো। রাস্তার এমনই দুর্গতি ছিল, প্রত্যেকটা বছর শো মানুষ প্রাণ হারাতো। প্লেনের টিকিটের দাম বাড়তো 1000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা করে গুয়াহাটি শিলচর। এবং ট্রেন, নিয়মিত ট্রেন বলতে ছিল ওই বরাক ভ্যালি এক্সপ্রেস। তখনও ত্রিপুরার সাথে তো ততটা যোগাযোগ হয়নি, ত্রিপুরা ট্রেনগুলো আসতো না। 18 পর থেকে দেখুন, 14 পর থেকে দেখুন, যে বরাক ভ্যালিতে যাওয়ার জন্য ওই যে ব্রডগেজ লাইনটা 15 বছর ধরে হচ্ছিল না, সেটা 4 বছরে সম্পূর্ণ হতো। আজকে আগরতলা হয়ে সাবরুম অবধি গুয়াহাটি থেকে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। মানুষ কি বোঝে না? ঠিক এই মুহূর্তে কিন্তু বিজেপির আসন সংখ্যা 189। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির এবার ওয়েস্ট বেঙ্গলে আসন সংখ্যা 189 কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ডিসিসিভ ভিক্টরি। হ্যাঁ, যা বলছিলাম আসামের কথা, দেখুন যোগাযোগ ব্যবস্থা আসামের একটা বিরাট বড় ব্যাপার। সেই যোগাযোগ ব্যবস্থার একটা আশু সংস্কার করা গেছে, শুধু জোড়াতালি নয়, আশু সংস্কার। আজকের দিনে বরাক ভ্যালি দিয়ে দুটো রাজধানী এক্সপ্রেস চলাচল করে, এটা খুব বড় কথা। এতদিন পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল করতে পারতো না, বর্ষা এলেই প্যাসেঞ্জার ট্রেন বন্ধ, কারণ মিটার গজের লাইন ধসে যাবে, ব্রডগেজ নেই। আজকের দিনে ব্রডগেজ আছে, শুধু তাই নয়, ব্রডগেজ লাইন ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। গুয়াহাটি মানে বঙ্গাইগাঁও থেকে সাবরুম অবধি, ত্রিপুরা সাবরুম অবধি আমাদের ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। বলুন, জালের গোলযোগ শুরু হয়ে গেছে। আমরা স্যারকে আবার ধরার চেষ্টা করব, স্যারের সঙ্গে আরো কথা আছে, আমরা ধরবো। কিন্তু এর আগে পশ্চিমবঙ্গের যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার এই মুহূর্তে তার কি মন্তব্য রয়েছে আমরা একটু দেখে নেব, একটু শুনে নেব। আমার পিসিআর যে আমার সহযোদ্ধা রয়েছে তাকে আমি অনুরোধ করব সেই ফুটেজটি লাগানোর জন্য। আচ্ছা স্যার রয়েছেন, স্যারের সঙ্গে আবার যোগাযোগ। এরা নিজেদের লোকরাই আটকে রেখে দিয়েছে। এক্সকিউজ মি, হ্যাঁ হ্যাঁ
এদিকে আসো, এদিকে আসো, ইয়েটা বাড়াও, স্ট্যান্ডটা বাড়াও। সামনে কি আছে? ওমটা করতে পারবে? হয়েছে মানুষ বাড়িতে কেউ ছিল না, এইবার ঢুকছে। কোনো বার্তা আজকের দিনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির যারা এই মুহূর্তে যারা গণনা বিজেপি কেন্দ্র যারা আঁকড়ে পড়ে রয়েছেন, যারা গণনা কেন্দ্রে আছেন তাদের জন্য যা বার্তা দেওয়া হয়ে গেছে, তারা আমার সহকর্মী, বার্তা তারা আমাকে দেবেন। আর আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শ্যামাপ্রসাদের বাংলা, আপনি নিজেই বলেছিলেন শ্যামাপ্রসাদের বাংলা, লেট হিম কমপ্লিট, শ্যামাপ্রসাদের দল বিজেপি, তারা কি বাংলায় এবার সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? শ্যামাপ্রসাদ, নমস্কার, আবারও স্বাগত আপনাদের। আমি রয়েছি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সব সময়ই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই নির্বাচন শুধু রাজ্য সরকার গঠনের জন্য নয়, বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশেও অনেক সময় নির্ধারণ করে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন, জনসমর্থন যাচাই এবং ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য এই ভোটকে অত্যন্ত গুরুত্ব দেয়। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মানেই উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই। প্রতিটি রাজ্যের আলাদা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থাকে, ভোটের ফলাফলও ভিন্ন বার্তা দেয়। তাই এই নির্বাচনকে দেশের রাজনৈতিক মানচিত্র বোঝার অন্যতম বড় মাপকাঠি হিসেবে দেখা হয়। এই বর্তমান তথ্য অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন নির্বাচন কমিশনের যদি আমরা দেখি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি দিয়েছে আপডেট, পশ্চিমবঙ্গটা যদি দেখি, বিজেপি কিন্তু 178 আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 92। কে কি চাইছে, ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন তারা কি চাইছেন, এবার কি তাহলে পরিবর্তন হতে চলেছে বাংলায়? আমরা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেখানের ফলাফল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে সেই পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে চলেছে, যেখানে মমতা ব্যানার্জি এত বছর ধরে মসনদে ছিলেন, সেই বাংলায় দাপটে রাজনীতি করে গেছেন। এবার সেখানে কি পরিবর্তন হতে চলেছে? সেখানে কি তৃণমূল কংগ্রেস কি ভরাডুবি হচ্ছে? বিজেপি কি সেখানে আসীন হচ্ছে নাকি কি চাইছে আসলে পশ্চিমবঙ্গের মানুষ? যারা ভোট দান করেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা আসলে কি চাইছেন? পরিবর্তন? এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা, আমাদের যদি স্ক্রিনে দেখেন, প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দেখে সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যটা কিন্তু সম্প্রচার করছি। আমরা নিজে নিজে গড়ে মন গড়া কোনো ধরনের ফিগার কিন্তু আমরা বসাচ্ছি না, আমরা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশন দপ্তরের তরফে যে তথ্য, সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে তথ্য, বিজেপি কিন্তু 178
আর ওয়েস্ট বেঙ্গলে, এবং তৃণমূল কংগ্রেস 92 রয়েছে। বাকি সব তথ্য আমরা কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বিভিন্ন যারা রাজনীতিবিদরা রয়েছেন, যারা বিভিন্ন প্রচারকরা রয়েছেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরবো। তারা কোনো এক সময় কি বলেছেন, কতটা ভোট পেতে পারে, বা কত পার্সেন্ট ভোট পড়তে পারে, বা কতটা আসনে বিজেপি আসতে পারে, বা কতটা আসনে তৃণমূল কংগ্রেস আসতে পারে, সেটা কিন্তু তথ্য কিন্তু আমরা এর আগেও যেদিন নির্বাচন ছিল, উপনির্বাচন, সেদিনই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভোটের বিষয়টা তুলেছিলাম, অন্যান্য রাজ্যের যে ভোটের যে নির্বাচনের বিষয়টা সেটা আমরা তুলেছিলাম, আমরা কথা বলেছিলাম। এবার আজকে ফলাফলের পালা। এই ফলাফলে কি হতে যাচ্ছে আমরা কিন্তু সেটা দেখব। এবার যদি একটু চোখ বলিয়ে নেই সব দিকে, যদি কোন আসনে কিভাবে কতটা এগিয়ে রয়েছে কে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা সেই সময়টা তুলে ধরবো আপনাদের সামনে, যে কি হচ্ছে, কোথায় কে কত ভোটে এগিয়ে আছে। যেমন প্রাথমিক যে পর্যায়ের যে অবস্থান, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে অনুযায়ী গণনা এগিয়ে থাকা আসনে কিন্তু ম্যাজিক ফিগার পার করল বিজেপি। বারবার একই প্রশ্ন, বাংলার মসনদে তাহলে কে বসছে? বাংলার মসনদে কি দিদি বসছেন, নাকি বিজেপি প্রার্থী বসছেন, যাকে মুখ্যমন্ত্রী করা হবে যদি বিজেপি জয়ী হয়? আর এখন পর্যন্ত যে তথ্য, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেক এগিয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তাদের যে রাজনেতৃত্বরা রয়েছে, যে রাজ্যের যে সরকারের যে নেতৃত্বরা রয়েছে, আমরা বিগত দিনে কিন্তু দেখছি যে ত্রিপুরা থেকে বেশ নেতৃত্বরা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে রয়ে গেছে, এখনো কিন্তু চষে বেড়াচ্ছেন, বা ভোটের যেখানে ফলাফল গণনা হচ্ছে এদিকে কিন্তু আশেপাশে রয়ে গেছেন, এবং পুরো চোখ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কি হচ্ছে, ভোট গণনা কি কেমন হচ্ছে, কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে পিছিয়ে যাচ্ছে, সবকটা বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে বসে কিন্তু সেই তদারকি করছেন, সব দেখছেন। আমি আবার আসবো, আমি আমাদের একজন অতিথি রয়েছেন, তার সাথে আমি পরে কথা বলবো, চেষ্টা করব। এই মুহূর্তে আমার যে সহকর্মী, আমি প্রাণেশকে বলবো, প্রাণেশ তুমি বাকি তথ্যটা যদি তুলে ধরো। সকাল থেকে আমরা ছিলাম, গোটা বিষয়টা তুলে ধরছিলাম, তুমিও ছিলে আমার সঙ্গে। যে বিষয়টা প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছিল। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার আমাদের হাতে রয়েছে, সেখানে যদি আমরা প্রত্যক্ষ করি বা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি, যে সমস্ত প্রার্থীরা ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, ওনারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছে, এবং নন্দীগ্রাম থেকে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে। নন্দীগ্রাম, ভবানীপুর বিশেষ একটা হাইলাইট একটি বিধানসভা কেন্দ্র ছিল, যেখান থেকে নন্দীগ্রাম থেকে মমতা নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেখানে উনি হেরে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এখানে লিড করছে। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার তুমি বললে, 178-এ বিজেপি রয়েছে এবং 92-তে টিএমসি রয়েছে। অন্যান্য দল সিপিআইএম একটি খুব সম্ভবত, এবং কংগ্রেসও একটি বা আদার্স রয়েছে দু একটি ওখানে বিধানসভাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নাকি প্রথম থেকেই ত্রিপুরার দিকে যদি নজর রাখি, ত্রিপুরার যে সমস্ত ত্রিপুরাতে উপনির্বাচন ছিল, সেখানেও আমরা দেখেছি রাজনৈতিক যারা প্রার্থীরা, যে প্রার্থী ছিল সেই প্রার্থীর সমর্থনে রোড শো, ডোর টু ডোর হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সে জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দিনের পর দিন পশ্চিমবাংলায় পড়েছিল। সেই সঙ্গে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে দীপক মজুমদার যিনি মেয়র রয়েছেন, প্রত্যেক কটা, পাপিয়া দত্ত থেকে শুরু করে প্রত্যেকেই চষে বেরিয়েছেন। শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই ছিল। সেই এফেক্ট কিন্তু 2026 আমরা প্রত্যক্ষ করতে পেরেছি নাকি? ঠিক ঠিক একদম। এই মুহূর্তে যে আমরা তথ্যটা পেয়েছি ইসিআই এর তরফ থেকে, এই দেওয়া হিসেব অনুযায়ী আছে এআইটিসি পেয়েছে 41.49%, বিজেপি পেয়েছে 44.88% ভোট। এই মুহূর্তে যে গণনার তথ্য অনুযায়ী 12টা 27 মিনিট পর্যন্ত যে তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে।
178 আসনে, তৃণমূল 92 আসনে, এছাড়া হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টি 2টি আসনে এগিয়ে। অন্যদিকে সিপিএম, এআইএসএফ এবং বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 1টি করে আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। একেবারে বিনাকি হুগলির দিকে যদি নজর রাখি, সেখানে 18টির মধ্যে 13টিতে বিজেপি এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে, এবং পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখলে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে বিজেপি 16টির মধ্যে এগিয়ে রয়েছে। সবকটি শহর কলকাতায় যদি আমি ছাড়ি, তাহলে শহরতলি বলো বা প্রত্যন্ত এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর বলো বা মুর্শিদাবাদ বলো, বিভিন্ন জায়গায় একেবারে কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। আরেকটি বিষয় মীনাক্ষী তোমাকে আমি বলছি, পানিহাটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, অভয়ের মা রত্না দেবনাথ তিনি কিন্তু বিপুল ভোটে, যাকে নিয়ে একেবারে রাজনৈতিক ভাবে জোর চর্চা হয়েছিল। তৃণমূল বলেছিল যে মানে ভোটের রাজনীতি করছে বিজেপি, ইমোশনের রাজনীতি করছে বিজেপি, তো সেই গোটা বিষয়টা কিন্তু এফেক্ট পড়েছে। শেষ হাসি কিন্তু হাসলো রত্না দেবনাথ। আশা করতে পারছি রত্না দেবনাথ এবার মেয়ের যে বিচারের জন্য বিজেপিতে এসছে হয়তো পাবে। বিজেপির যে মূল ফান্ডা ছিল দুর্নীতিমুক্ত রাজ্য করা, একেবারে তৃণমূলে যে সমস্ত দুর্নীতি ছিল সবকটাকে সবার সামনে জনসমক্ষে তুলে ধরবে, গোটা বিষয়টা ওরা আলোচনা করবে। তো এটা পূর্ব বর্ধমানের দিকে যদি নজর রাখি মীনাক্ষী, তাহলে 16টির মধ্যে তোমার বিজেপি পেয়েছে 9টি আসন এবং টিএমসি সে জায়গায় 0 আসন পেয়েছে। একেবারে পঞ্চম রাউন্ড শেষে খড়গপুর গ্রামীণে এগিয়ে টিএমসি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে মীনাক্ষী, এইটা বিষয়টা। বেহালাতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, একেবারে বিজেপির যিনি প্রার্থী রাজ চক্রবর্তী রয়েছেন উনি পিছিয়ে রয়েছেন, প্রায় এক প্রকার হার নিশ্চিত রাজ চক্রবর্তীর, এমনটাই বিজেপির ইন্দ্রনীল খা এগিয়ে রয়েছে বিজেপির থেকে। একেবারে অগ্নিমিত্রা পল রয়েছে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, অগ্নিমিত্রা পল, তারপর রূপা গাঙ্গুলি রয়েছেন এগিয়ে, যাকে নিয়ে বিতর্কের একেবারে শেষ ছিল না। সকাল থেকে বলছি কালিম্পংয়ে 1টি বিধানসভা কেন্দ্র ছিল, সেখানে 1টির মধ্যে বিজেপি 1টি পেয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 190 এর কাছাকাছি বিজেপির রাউন্ড ফিগার রয়েছে বিধানসভা কেন্দ্র থেকে, মানে বিভিন্ন জায়গায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে 293 এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন বলুন বা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালীঘাটের যে বিষয় যে রয়েছে, কালীঘাটে কিন্তু যেখানে মমতা ব্যানার্জির নিজস্ব বাসভবন রয়েছে কালীঘাট, সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছেন। কাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিজেপির বলুন, কংগ্রেসের বলুন বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বলছিল, নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছিল। সেই জায়গায় প্রতিক্রিয়া দেওয়ার পর একটা বিষয় উঠে আসছিল, প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল নিজের জয় নিয়ে। একেবারে শ্রেয়া পান্ডে যিনি ছিলেন, শ্রেয়া পান্ডে বরাবর পিছিয়ে ছিল, এখন এই মুহূর্তে যে রাউন্ড ফিগার উঠে আসছে সেখানটায় শ্রেয়া পান্ডে যিনি তৃণমূলের প্রার্থী, শ্রেয়া পান্ডে কিন্তু ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন। একেবারে রূপা গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছেন, সে জায়গায় শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। আরেকটি বিষয়, নন্দীগ্রাম থেকে যিনি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মীনাক্ষী, আমি এই মুহূর্তে কথা বলবো যিনি পশ্চিমবঙ্গে কিন্তু ছড়িয়ে বেরিয়েছেন, একদম চষে বেরিয়েছেন বিজেপির প্রচারক হিসেবে, ত্রিপুরা থেকে গিয়েছিলেন টিটিডিসির যিনি চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ। দাদা আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম, আমরা ত্রিপুরা রাজ্যে যখন উপনির্বাচন চলছিল সেদিন আমি আপনার সঙ্গে একটু কথা বলেছিলাম কলকাতার রাজনীতি বিষয়ে বা নির্বাচন যে আসছে এই বিষয়ে, আপনি সেখানে প্রচারক হিসেবে ছিলেন। তো তখন আপনি বলেছিলেন যে 176 থেকে 77 বিজেপি আসন পেতে পারে। এখনের যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু সত্যি সত্যি আপনার কথায় গিয়ে ঠেকেছে, কি বলবেন? প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক মন্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণভূমিতে বিজেপি সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হওয়ার
সুযোগ করে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনারা আমার সঙ্গে সত্যি আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন যখন আমি কলকাতায় ছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় আমরা যতটুকু ওই সময়ে যতটুকু বুঝতে পেরেছিলাম, যতটুকু দেখতে পেয়েছিলাম, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং যা শেয়ার করেছিলাম তা বাস্তবায়িত হলো। তার জন্য আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি এবং ভীষণ আনন্দিত হচ্ছি। আপনার যে সেই মানে বলা সেই প্রচারে আপনারা যখন ছিলেন তখনই মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন এলাকায় গিয়ে যে সাড়াটা পেয়েছিলেন, সেই হিসেবে আপনারা প্রত্যেকে মিলে বসে হয়তোবা আলাপ আলোচনা করে এই ফিগারটা আপনি আমাদের জানিয়েছিলেন। এবার সেই ফিগারে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে। কিন্তু ভবানীপুরের দিকে তো একটু চোখ রয়েছে সবারই, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই জায়গাতে কিন্তু এখন মমতা ব্যানার্জি মোটামুটি এগিয়ে রয়েছেন। সেটা কি বলবেন? আদৌ কি সেই এগিয়ে থাকবেন নাকি ভরাডুবি হবে? দেখুন, ভবানীপুরের বিষয়টা মানে আমি যতটুকু এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু আমরা টিভি পর্দায় দেখতে পেয়েছি, তাতে এখানে এখন আরো যতগুলি রাউন্ড বাকি রয়ে গেছে, সেই রাউন্ডগুলিতে শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন উনি এগিয়ে যাবেন। কারণ ওই বাকি রাউন্ডগুলিতে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেই মানে বাকি রাউন্ডগুলি গণনা হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট এবার যে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণভাবে একটা পোলারাইজড হয়েছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে একটি ভয়মুক্ত, দীর্ঘদিন পরে এই একটি ভয়মুক্ত পরিবেশে ভরসা পেয়ে এবার ভোট দিতে পেরেছেন। তার জন্য ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। এবং নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন এই বছর যেভাবে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা ছিল সত্যি ঐতিহাসিক। এবং এতে করে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ভীষণভাবে একটি ভরসা পেয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। তা আপনারা লক্ষ্য করেছেন যে শতাংশের হিসাবে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই প্রথমবার 93% উপরে ভোট চলেছে। অপরদিকে এই রাজ্যে এই দীর্ঘ 15 বছর, তার আগে বামফ্রন্টের 35-34 বছর এই অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। এখানে যুবকদের কর্মসংস্থান ছিল না, চরম দুর্নীতি চরম আকার নিয়েছিল, স্বৈরাচারী চরম আকার নিয়েছিল, মহিলাদের সুরক্ষার কোনো বিষয় ছিল না। আরজিকর থেকে শুরু করে আপনার বিভিন্ন ল কলেজ, বিভিন্ন জায়গায় কিভাবে ছাত্রীরা ধর্ষণ হয়েছে, মহিলারা ধর্ষণ হয়েছে, জেহাদিরা কিভাবে দাপিয়ে বেরিয়েছে, এবং ভারতবর্ষের যে বিভিন্ন বিচার ব্যবস্থা, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কিভাবে মানে বিচার ব্যবস্থাকে মান্যতা না দিয়ে কিভাবে মমতা ব্যানার্জি অপমান করেছে, কিভাবে রাজ্যের শিল্প, এটা ঐতিহাসিক জয়, ইতিহাস তৈরি হয়েছে। এবং স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমিতে বিজেপির প্রথমবারের মতো সরকার, বাংলার মানুষ ঐতিহাসিক রায় দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে এবং দূষণের বিরুদ্ধে, সুশাসনের পক্ষে। মোদিজির নেতৃত্বে যে সুশাসন সারা দেশে, তা বাংলায় আগামী দিনের প্রতিস্থাপনে ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর। নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে তাতে বাংলার মানুষ বিশ্বাস করে এই ঐতিহাসিক রায় প্রদান করেছে। আমরা মনে করি যে বাংলাকে বাদ দিয়ে বিকশিত ভারত সম্ভব নয়। যে বাংলা স্বাধীনতা আন্দোলনে দেশকে দিশা দেখিয়েছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমরো,
আজকে সেই বাংলাকে মমতা ব্যানার্জি পেছনের সারিতে নিয়ে গেছে সমস্ত দিক থেকে। তাই আজকে বাংলার মানুষ, সনাতনী বাঙালি হিন্দুরা বিশেষ করে বিজেপির সমর্থনে রায় দিয়েছে এবং বিজেপির সরকারকে প্রতিষ্ঠা করে ঐতিহাসিক রায়ের মাধ্যমে দেশকে স্বাধীন করার সেখানে সুযোগ করে দিয়েছে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, বাংলার মানুষকে ধন্যবাদ জানাই এবং নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। বাংলা কি যেটা বিজেপির পক্ষে চ্যালেঞ্জ ছিল? 15 বছরের সরকার, মানুষ প্রস্তুত ছিল শুধু ভয়মুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচন করানো, এটাই ছিল চ্যালেঞ্জ, যেটা নির্বাচন কমিশন ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সংগঠিত করেছে এবং মানুষ কাতারে কাতারে মানুষ ভোট দিয়েছে। 93% প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় 93%। তো স্বাভাবিকভাবে এটা প্রমাণ করে যে ভয়মুক্ত পরিবেশে যখন মানুষ ভোট দিতে পেরেছে, বিজেপির জয় সুনিশ্চিত হয়েছে। তাই আবারও বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই, মোদীজির কাছে কৃতজ্ঞতা জানাই, অমিত শাহের কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর এই যে সীমান্ত নিয়ে যে জমি অধিগ্রহণের বিষয়টা ছিল, এবার কি মনে হচ্ছে যে দুটো যুদ্ধ আমাদের সরকারকে করতে হবে না, একদিকে যুদ্ধ করতে হবে? দেখুন, বাংলাদেশের সঙ্গে প্রায় 600 কিলোমিটারের বেশি কেন্দ্রীয় সরকারকে হস্তান্তর করে না, কারণ বারবার ফেন্সিং সীমান্তে যদি কাঁটাতারের কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করেনি, সেই সমস্যাগুলো সমাধান হবে এবং বাংলায় সুশাসন আসবে এবং আভ্যন্তরীণ নিরাপত্তা সেটা আরো শক্তিশালী হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমরা কথা বলছিলাম মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে। তিনি কিন্তু সেই বিজেপির জয়টাকে কিন্তু তিনি উচ্ছ্বাসের সহিত বলেছেন এবং বাংলাকে মুক্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে, সেটারও কিন্তু উনি ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবাসীকে। বাংলার যারা ভাষীরা রয়েছেন, যারা ভোট দিয়ে আজকের সময়ে বিজেপি সরকারকে এনেছে, তাদের কিন্তু ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি মহিলারা একদম নৃত্যের তালে তালে কিন্তু আনন্দ কাটিয়ে কিন্তু আনন্দ করে কিন্তু তারা মিছিলের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে কিন্তু ব্যাংকের তালে তালে কিন্তু মিছিল করা হচ্ছে। তুলসীমতির সামনে ওখানে গিয়ে তারা জমায়েত হবে, সবাই একে একে কিন্তু সেই মূল কার্যালয় থেকে এগিয়ে যাচ্ছে মিছিল নিয়ে।
লড়াই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আজকের যে বাংলায় যে বিজেপির জিত, এটা কিন্তু রাজ্য নেতৃত্বরা বলছেন যে এটা শুধু এক জায়গার জিত নয়, এটা কিন্তু দেশের জয়, দেশের জনগণের জয়।
আপনারা সবাই জানেন যে বাংলার জয় শুধু বাঙালিদের জয় না, এটা সারা ভারতবর্ষের জয়। এবং আমরা সবাই জানি যে অঙ্গ কঙ্গ এবং বঙ্গ তিনটা নিয়ে আগে একসময় একসাথে ছিল প্রবীণ, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হচ্ছে। এবং এই জয় পুরো আমি কৃতিত্ব দেব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের যশস্বী গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যশস্বী যিনি সর্বভারতীয় সভাপতি নীতিনজিকে, তাছাড়া সমস্ত সর্বভারতীয় যারা নেতৃত্বরা তারা সবাই সেখানে পরিশ্রম করেছে। সমস্ত প্রদেশেরই মুখ্যমন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। আমিও সেখানে গিয়েছি বহু জায়গায়, প্রায় 17-18টা জায়গার বিধানসভায় আমি গেছি। এবং এখন পর্যন্ত যা খবর এসছে প্রায় সব জায়গায় আমরা জয়ী হচ্ছি, প্রায় সব জায়গায়। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। যে ধরনের কুশাসন দুঃশাসন 34 বছর বামপন্থীরা চালিয়েছিল, সেখান থেকে আবার 15 বছরের যে কুশাসন এবং দুঃশাসন, যেভাবে অগ্নিসংযোগ, ধর্ষণ এবং মানুষের কণ্ঠ রোধ করার যে সরকার সেখানে চলেছিল, এবং সবচেয়ে বড় হচ্ছে চুরি বিদ্যা, যে একটা বিরাট বড় এরা স্ক্যাম করেছে, সেখান থেকে মানুষ মুক্তি লাভ করেছে। এবং মানুষের বলার অধিকার ছিল না, ভোট দেওয়ার অধিকার ছিল না। সেখান থেকে এইবার নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ দেব যে নির্বাচন কমিশন যেভাবে এবার নির্বাচনটা করালো, সেখানে সত্যিই মানুষ ভোট দিতে পেরেছে। এবার এতদিন ধরে এবার বোঝা গেল মানুষ ভোট দিতে পারেন। 90%-এর উপরে ভোট ভাবা যায় না কোনো। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। বিশেষ করে আমাদের দেশের যেভাবে অনুপ্রবেশকারীরা আসছিল, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, বিশেষ করে যারা এই রোহিঙ্গারা, তারাও সেখানে আসছিল। সেখান থেকে আজকে কিন্তু সেখান থেকে মুক্তি পাবে, কারণ আমাদের অলরেডি যে সংকল্পপত্র বেরিয়েছে সেখানে বলা হয়েছে উইদিন সরকার গঠন করার 45 ডেজের মধ্যেই সেখানে বেড়া দেওয়া হবে, তার কাটা দেওয়া হবে, ফেন্সিং দেওয়া হবে, এবং তাদেরকে ভিতরে আসার এবং যারা অনুপ্রবেশকারীরা যারা পশ্চিমবাংলায় আছেন তাদের আবার বাংলাদেশে পাঠানো হবে। শুধু তাই নয়, 7th পে কমিশন আপনারা জানেন, এখানেও আমাদের ইলেকশনের সময় বলা হয়েছিল 7th পে কমিশন দেওয়া হবে 2018 আগে। আমরা আসার পর এখানে 7th পে কমিশন দিয়েছি। মহিলাদের যেখানে বাসে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা একটা বিরাট সমস্যা ছিল পশ্চিমবাংলায়, আজকে মহিলাদের নিরাপত্তার সরকার সেখানে হচ্ছে। তারা বিশেষ একটা সমস্ত ক্ষেত্রে যেভাবে ওনারা একটা প্রশাসন চালিয়েছে, সেখান থেকে আজকে কিন্তু আমরা মুক্তি লাভ করেছি। আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা আগামী দিন
এই যে জয় হয়েছে আমাদের ত্রিপুরাতেও আপনারা জানেন ধর্মনগরে প্রায় 18,000-এর উপরে আমাদের জহর চক্রবর্তী মহোদয় উনিও সেখানে জয়যুক্ত হয়েছে। এবং শুধু তাই না, আমরা 3টা যে রাজ্য আছে আমাদের আসাম থেকে আরম্ভ করে পন্ডিচেরি সব জায়গায় এনডিএর সরকার সেখানে হয়েছে। তো বলতে গেলে আমরা চারিদিকেই আজকে গেরুয়া ঝড় উঠেছে। আপনি স্বপ্ন দেখতেন অঙ্গভঙ্গ কঙ্গ জয় হলো, কি বলবেন? না, সেটা তো বললাম আমি, আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় যে 3টা জায়গায় আমরা আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে হচ্ছে। মানুষ এখন নিশ্চিন্তে ঘুমোতে পারবে অ্যাটলিস্ট। এবং হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, যে কথাটা সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হবে। তাকে না হয়ে গেল। বাড়িতে কেউ ছিল না, এইবার ঢুকছে। কোনো বার্তা আজকের দিনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির যারা এই মুহূর্তে যারা গণনা বিজেপি কেন্দ্র যারা আঁকড়ে পড়ে রয়েছেন, যারা গণনা কেন্দ্রে আছেন তাদের জন্য যা বার্তা দেওয়া হয়ে গেছে, তারা আমার সহকর্মী, বার্তা তারা আমাকে দেবেন। আর আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানোর, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শ্যামাপ্রসাদের বাংলা, আপনি নিজেই বলেছিলেন শ্যামাপ্রসাদের বাংলা, লেট হিম কমপ্লিট। শ্যামাপ্রসাদের দল বিজেপি, তারা কি বাংলায় এবার সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? শ্যামাপ্রসাদ, নমস্কার, আবারও স্বাগত আপনাদের। আমি রয়েছি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সব সময় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই নির্বাচন শুধু রাজ্য সরকার গঠনের জন্য নয়, বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশেও অনেক সময় নির্ধারণ করে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন, জনসমর্থন যাচাই এবং ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য এই ভোটকে অত্যন্ত গুরুত্ব দেয়। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মানেই উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই। প্রতিটি রাজ্যের আলাদা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থাকে, ভোটের ফলাফলও ভিন্ন বার্তা দেয়। তাই এই নির্বাচনকে দেশের রাজনৈতিক মানচিত্র বোঝার অন্যতম বড় মাপকাঠি হিসেবে দেখা হয়। এই বর্তমান তথ্য অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন নির্বাচন কমিশনের যদি আমরা দেখি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি দিয়েছে আপডেট, পশ্চিমবঙ্গটা যদি দেখি, বিজেপি কিন্তু 178 আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 92। কে কি চাইছে, ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন তারা কি চাইছেন, এবার কি তাহলে পরিবর্তন হতে চলেছে বাংলায়? আমরা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেখানের ফলাফল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে সেই পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে চলেছে, যেখানে মমতা ব্যানার্জি এত বছর ধরে মসনদে ছিলেন, সেই বাংলায় দাপটে রাজনীতি করে গেছেন। এবার সেখানে কি পরিবর্তন হতে চলেছে? সেখানে কি তৃণমূল কংগ্রেস কি ভরাডুবি হচ্ছে? বিজেপি কি সেখানে আসীন হচ্ছে নাকি কি চাইছে আসলে পশ্চিমবঙ্গের মানুষ? যারা ভোট দান করেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা আসলে কি চাইছেন? পরিবর্তন?
এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা, আমাদের যদি স্ক্রিনে দেখেন, প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দেখে সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যটা কিন্তু সম্প্রচার করছি। আমরা নিজে নিজে গড়ে মন গড়া কোনো ধরনের ফিগার কিন্তু আমরা বসাচ্ছি না, আমরা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশন দফতরের তরফে যে তথ্য, সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে তথ্য, বিজেপি কিন্তু 178 আর ওয়েস্ট বেঙ্গলে, এবং তৃণমূল কংগ্রেস 92 রয়েছে। বাকি সব তথ্য আমরা কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বিভিন্ন যারা রাজনীতিবিদরা রয়েছেন, যারা বিভিন্ন প্রচারকরা রয়েছেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব, আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরবো। তারা কোনো এক সময় কি বলেছেন, কতটা ভোট পেতে পারে, বা কত পার্সেন্ট ভোট পড়তে পারে, বা কতটা আসনে বিজেপি আসতে পারে, বা কতটা আসনে তৃণমূল কংগ্রেস আসতে পারে, সেটা কিন্তু তথ্য কিন্তু আমরা এর আগেও যেদিন নির্বাচন ছিল, উপনির্বাচন, সেদিনই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভোটের বিষয়টা তুলেছিলাম, অন্যান্য রাজ্যের যে ভোটের যে নির্বাচনের বিষয়টা সেটা আমরা তুলেছিলাম, আমরা কথা বলেছিলাম। এইবার আজকে ফলাফলের পালা, এই ফলাফলে কি হতে যাচ্ছে আমরা কিন্তু সেটা দেখব। এবার যদি একটু চোখ বলিয়ে নেই সব দিকে, যদি কোন আসনে কিভাবে কতটা এগিয়ে রয়েছে কে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা সেই সময়টা তুলে ধরবো আপনাদের সামনে, যে কি হচ্ছে, কোথায় কে কত ভোটে এগিয়ে আছে। যেমন প্রাথমিক যে পর্যায়ের যে অবস্থান, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে অনুযায়ী গণনা এগিয়ে থাকা আসনে কিন্তু ম্যাজিক ফিগার পার করলো বিজেপি। বারবার একই প্রশ্ন, বাংলার মসনদে তাহলে কে বসছে? বাংলার মসনদে কি দিদি বসছেন, নাকি বিজেপি প্রার্থী বসছেন, যাকে মুখ্যমন্ত্রী করা হবে যদি বিজেপি জয়ী হয়? আর এখন পর্যন্ত যে তথ্য, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেক এগিয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তাদের যে রাজনেতৃত্বরা রয়েছে, যে রাজ্যের যে সরকারের যে নেতৃত্বরা রয়েছে, আমরা বিগত দিনে কিন্তু দেখছি যে ত্রিপুরা থেকে বেশ নেতৃত্বরা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে রয়ে গেছেন, এখনো কিন্তু চষে বেড়াচ্ছেন, বা ভোটের যেখানে ফলাফল গণনা হচ্ছে এদিকে কিন্তু আশেপাশে রয়ে গেছেন, এবং পুরো চোখ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কি হচ্ছে, ভোট গণনা কি কেমন হচ্ছে, কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে পিছিয়ে যাচ্ছে, সবকটা বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে বসে কিন্তু সেই তদারকি করছেন, সব দেখছেন। আমি আবার আসব, আমি আমাদের একজন অতিথি রয়েছেন, তার সাথে আমি ফোনে কথা বলবো, চেষ্টা করব। এই মুহূর্তে আমার যে সহকর্মী, আমি প্রাণেশকে বলবো, প্রাণেশ তুমি বাকি তথ্যটা যদি তুলে ধরো। সকাল থেকে আমরা ছিলাম, গোটা বিষয়টা তুলে ধরছিলাম, তুমিও ছিলে আমার সঙ্গে। যে বিষয়টা প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছিল। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার আমাদের হাতে রয়েছে, সেখানে যদি আমরা প্রত্যক্ষ করি বা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি, যে সমস্ত প্রার্থীরা ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, ওনারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছে, এবং নন্দীগ্রাম থেকে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে। নন্দীগ্রাম, ভবানীপুর বিশেষ একটা হাইলাইট একটি বিধানসভা কেন্দ্র ছিল, যেখান থেকে নন্দীগ্রাম থেকে মমতা নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেখানে উনি হেরে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এখানে লিড করছে। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার তুমি বললে, 178-এ বিজেপি রয়েছে এবং 92-তে টিএমসি রয়েছে। অন্যান্য দল সিপিআইএম একটি খুব সম্ভবত, এবং কংগ্রেসও একটি বা আদার্স রয়েছে দু একটি ওখানে বিধানসভাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নাকি প্রথম থেকেই ত্রিপুরার দিকে যদি নজর রাখি, ত্রিপুরার যে সমস্ত ত্রিপুরাতে উপনির্বাচন ছিল, সেখানেও আমরা দেখেছি রাজনৈতিক যারা প্রার্থীরা, যে প্রার্থী ছিল সেই প্রার্থীর সমর্থনে রোড শো, ডোর টু ডোর হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সে জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দিনের পর দিন পশ্চিমবাংলায় পড়েছিল। সেই সঙ্গে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে দীপক মজুমদার যিনি মেয়র রয়েছেন, প্রত্যেক কটা, পাপিয়া দত্ত থেকে শুরু করে প্রত্যেকেই চষে বেরিয়েছেন। শুধু
ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই ছিল, সেই এফেক্ট কিন্তু 2026 আমরা প্রত্যক্ষ করতে পেরেছি নাকি? ঠিক ঠিক একদম। এই মুহূর্তে যে আমরা তথ্যটা পেয়েছি ইসিআই এর তরফ থেকে, এর দেওয়া হিসেব অনুযায়ী আছে এআইটিসি পেয়েছে 41.49%, বিজেপি পেয়েছে 44.88% ভোট। এই মুহূর্তে যে গণনার তথ্য অনুযায়ী 12:27 পর্যন্ত যে তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 178 আসনে, তৃণমূল 92 আসনে, এছাড়া হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি 2টি আসনে এগিয়ে। অন্যদিকে সিপিএম, এআইএসএফ এবং বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একটি করে আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। একেবারে বিনাকি হুগলির দিকে যদি নজর রাখি, সেখানে 18টির মধ্যে 13টিতে বিজেপি এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে, এবং পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখলে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে বিজেপি 16টির মধ্যে এগিয়ে রয়েছে। সব কটি শহর কলকাতায় যদি আমি ছাড়ি, তাহলে শহরতলি বলো বা প্রত্যন্ত এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর বলো বা মুর্শিদাবাদ বলো, বিভিন্ন জায়গায় একেবারে কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। আরেকটি বিষয় মীনাক্ষী তোমাকে আমি বলছি, পানিহাটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, অভয়ের মা রত্না দেবনাথ, তিনি কিন্তু বিপুল ভোটে, যাকে নিয়ে একেবারে রাজনৈতিক ভাবে জোর চর্চা হয়েছিল। তৃণমূল বলেছিল যে মানে ভোটের রাজনীতি করছে বিজেপি, ইমোশনের রাজনীতি করছে বিজেপি, তো সেই গোটা বিষয়টা কিন্তু এফেক্ট পড়েছে। শেষ হাসি কিন্তু হাসলো রত্না দেবনাথ। আশা করতে পারছি রত্না দেবনাথ এবার মেয়ের যে বিচারের জন্য বিজেপিতে এসছে হয়তো পাবে। বিজেপির যে মূল ফান্ডা ছিল দুর্নীতিমুক্ত রাজ্য করা, একেবারে তৃণমূলের যে সমস্ত দুর্নীতি ছিল সবকটাকে সবার সামনে জনসমক্ষে তুলে ধরবে, গোটা বিষয়টা ওরা আলোচনা করবে। তো এটা পূর্ব বর্ধমানের দিকে যদি নজর রাখি মীনাক্ষী, তাহলে 16টির মধ্যে তোমার বিজেপি পেয়েছে 9টি আসন এবং টিএমসি সে জায়গায় 0 আসন পেয়েছে। একেবারে পঞ্চম রাউন্ড শেষে খড়গপুর গ্রামীণে এগিয়ে টিএমসি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে মীনাক্ষী, এইটা বিষয়টা। বেহালাতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী, একেবারে বিজেপির যিনি প্রার্থী রাজ চক্রবর্তী রয়েছেন উনি পিছিয়ে রয়েছেন, প্রায় এক প্রকার হার নিশ্চিত রাজ চক্রবর্তীর, এমনটাই বিজেপির ইন্দ্রনীল খা এগিয়ে রয়েছে বিজেপির থেকে। একেবারে অগ্নিমিত্রা পল রয়েছে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, অগ্নিমিত্রা পল, তারপর রূপা গাঙ্গুলি রয়েছেন এগিয়ে, যাকে নিয়ে বিতর্কের একেবারে শেষ ছিল না সকাল থেকে বলছি। কালিম্পংয়ে 1টি বিধানসভা কেন্দ্র ছিল, সেখানে 1টির মধ্যে বিজেপি 1টি পেয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 190 এর কাছাকাছি বিজেপির রাউন্ড ফিগার রয়েছে বিধানসভা কেন্দ্র থেকে, মানে বিভিন্ন জায়গায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে 293 এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন বলুন বা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালীঘাটের যে বিষয় যে রয়েছে, কালীঘাটে কিন্তু যেখানে মমতা ব্যানার্জির নিজস্ব বাসভবন রয়েছে কালীঘাট, সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছেন। কাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিজেপির বলুন, কংগ্রেসের বলুন বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বলছিল, নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছিল। সেই জায়গায় প্রতিক্রিয়া দেওয়ার পর একটা বিষয় উঠে আসছিল, প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল নিজের জয় নিয়ে। একেবারে শ্রেয়া পান্ডে যিনি ছিলেন, শ্রেয়া পান্ডে বরাবর পিছিয়ে ছিল, এখন এই মুহূর্তে যে রাউন্ড ফিগার উঠে আসছে সেখানটায় শ্রেয়া পান্ডে যিনি তৃণমূলের প্রার্থী, শ্রেয়া পান্ডে কিন্তু ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন। একেবারে রূপা গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছেন, সে জায়গায় শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। আরেকটি বিষয়, নন্দীগ্রাম থেকে যিনি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মীনাক্ষী, আমি এই মুহূর্তে কথা বলবো যিনি পশ্চিমবঙ্গে কিন্তু ছড়িয়ে বেরিয়েছেন, একদম চষে বেরিয়েছেন বিজেপির প্রচারক হিসেবে, ত্রিপুরা থেকে গিয়েছিলেন টিটিডিসির যিনি চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ। দাদা আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ,
আপনি কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম আমরা ত্রিপুরা রাজ্যে যখন উপনির্বাচন চলছিল সেদিন আমি আপনার সঙ্গে একটু কথা বলেছিলাম কলকাতার রাজনীতি বিষয়ে বা নির্বাচন যে আসছে এই বিষয়ে আপনি সেখানে প্রচারক হিসেবে ছিলেন তো তখন আপনি বলেছিলেন যে 176 থেকে 77 বিজেপি আসন পেতে পারে। এখনের যে ফিগারটা এই ফিগারটা কিন্তু সত্যি সত্যি আপনার কথায় গিয়ে ঠেকেছে, কি বলবেন? প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক মন্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণভূমিতে বিজেপির সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনারা আমার সঙ্গে সত্যি আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন যখন আমি কলকাতায় ছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় আমরা যতটুকু ওই সময়ে যতটুকু বুঝতে পেরেছিলাম, যতটুকু দেখতে পেয়েছিলাম সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং যা শেয়ার করেছিলাম তা বাস্তবায়িত হলো। তার জন্য আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি এবং ভীষণ আনন্দিত হচ্ছি। আপনার যে সেই মানে বলা সেই প্রচারে আপনারা যখন ছিলেন তখনই মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন এলাকায় গিয়ে যে সাড়াটা পেয়েছিলেন সেই হিসেবে আপনারা প্রত্যেকে মিলে বসে হয়তোবা আলাপ আলোচনা করে এই ফিগারটা আপনি আমাদের জানিয়েছিলেন। এবার সেই ফিগারে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে, কিন্তু ভবানীপুরের দিকে তো একটু চোখ রয়েছে সবারই, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন সেই জায়গাতে কিন্তু এখন মমতা ব্যানার্জি মোটামুটি এগিয়ে রয়েছেন, সেটা কি বলবেন? আদৌ কি সেই এগিয়ে থাকবেন নাকি ভরাডুবি হবে? দেখুন, ভবানীপুরের বিষয়টা মানে আমি যতটুকু এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু আমরা টিভি পর্দায় দেখতে পেয়েছি তাতে এখানে এখন আরো যতগুলি রাউন্ড বাকি রয়ে গেছে সেই রাউন্ডগুলিতে শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন উনি এগিয়ে যাবেন, কারণ ওই বাকি রাউন্ডগুলিতে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেই মানে বাকি রাউন্ডগুলি গণনা হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট এবার যে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণভাবে একটা পোলারাইজড হয়েছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে একটি দীর্ঘদিন পরে এই একটি ভয়মুক্ত পরিবেশে ভরসা পেয়ে এবার ভোট দিতে পেরেছেন। তার জন্য ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন এই বছর যেভাবে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা ছিল সত্যি ঐতিহাসিক এবং এতে করে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ভীষণভাবে একটি ভরসা পেয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। তা আপনারা লক্ষ্য করেছেন যে শতাংশের হিসাবে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই প্রথমবার 93% উপরে ভোট চলেছে। অপরদিকে এই রাজ্যে এই দীর্ঘ 15 বছর, তার আগে বামফ্রন্টের 35-34 বছর এই অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। এখানে যুবকদের কর্মসংস্থান ছিল না, চরম দুর্নীতি চরম আকার নিয়েছিল, স্বৈরাচারী চরম আকার নিয়েছিল, মহিলাদের সুরক্ষার কোনো বিষয় ছিল না। আরজিকর থেকে শুরু করে আপনার বিভিন্ন ল কলেজ বিভিন্ন জায়গায় কিভাবে ছাত্রীরা ধর্ষণ হয়েছে, মহিলারা ধর্ষণ হয়েছে, জেহাদিরা কিভাবে দাপিয়ে বেরিয়েছে এবং ভারতবর্ষের যে বিভিন্ন বিচার ব্যবস্থা বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কিভাবে মানে বিচার ব্যবস্থাকে মান্যতা না দিয়ে কিভাবে মমতা ব্যানার্জি অপমান করেছে, কিভাবে রাজ্যে শিল্পকে তাড়িয়ে দিয়েছে, কিভাবে এবার তুষণের রাজনীতি করেছে, সবগুলি বিষয় মানুষের মধ্যে তুষানুলের মতো জ্বলছিল। মানুষ সুযোগ পেয়েছে, তার মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে এবং তার মধ্য দিয়ে জনগণের যে মতামত প্রকাশ করার যে সুযোগ এবার পেয়েছে তার মধ্য দিয়ে এবার পরিবর্তন একদম মানে অবিস্মরণীয় ছিল এবং সেটাই বাস্তবায়িত হয়েছে। যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির শেকড়টা শক্ত করে ধরেছিল সেই নন্দীগ্রাম থেকে, আর সেই নন্দীগ্রামে এবার
হেলে আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বললামই তো আপনাকে যে সারা রাজ্যে শুধু নন্দীগ্রাম ভবানীপুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গবাসী অতিষ্ঠ হয়ে গেছেন। বিশেষ করে বিগত 15 বছরের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই সুযোগ হচ্ছিল না। বিভিন্ন সময়ে এই যে নির্বাচন হতো, সেই নির্বাচনগুলি প্রহসনে পরিণত হতো, প্রকৃত জনমত সেখানে প্রকাশ করার সুযোগ থাকতো না। আর থাকতো না বলেই বারবার মমতা ব্যানার্জি 3বার ক্ষমতা এসেছিলেন। কিন্তু এই বছর ভারতের নির্বাচন কমিশন এমন ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে মানুষ একটি আস্থা পেয়েছে, মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করার জন্য একটি পরিবেশ পেয়েছে বলেই সেখানে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। এবং মানুষের যে জনরোষ, মানুষ যে দীর্ঘদিন ধরে পরিবর্তন চেয়েছিলেন, সেটা এইবার বাস্তবায়িত হয়েছে। আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। ইভেন এই মুহূর্তে আমি স্টুডিও থেকে শুনতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও কিন্তু বাজি ফাটানো শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে এসআইআর যে এতগুলো নাম কাটা গেল, সেই মানে ভোটের ইয়েতে কি এটা প্রভাব ফেলেছে নাকি? না, দেখুন, এসআইআর একটা মানে এটা কোনো নতুন কিছু নয়। আপনারা জানেন যে এসআইআর আমাদের ভারতবর্ষে প্রথমবার হয়েছে তা তো নয়। এসআইআর এর এফেক্ট হয়েছে কি হয়েছে না সেটার চুলচেরা বিশ্লেষণ এখনো মানে আমরা অন্তত যেটা মানে প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, এসআইআর নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছিলেন। কেউ বলছিলেন যে হিন্দুদেরও একটা বড় মাত্রায়, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট থেকে বঞ্চিত হবেন, তারা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি, নদিয়া ডিস্ট্রিক্টে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, এবং তারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকেই জয়ী করেছেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছেন। তাই এসআইআর এর যে বিষয়, যেটা এটা তো নির্বাচন কমিশন, এটা তো ভারতীয় জনতা পার্টি করেনি, সেটা নির্বাচন কমিশন একটা স্ট্যাচুটরি বডি, সেটা আমাদের দেশে একটা মানে সিস্টেম অনুসারে বিভিন্ন সময়ে হয়ে থাকে। প্রশ্নটা আসলে আপনাকে এই জন্য করা হয়েছে যে এসআইআর এ অনেক লোকের নাম কিন্তু বাদ গেছে সেই তালিকা থেকে, তাই জন্যই কি তৃণমূলের ভোট ব্যাংক কমে গেল? না, একটা তো আংশিক হলো সত্যি যে আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে মমতা ব্যানার্জির সরকার বিগত দিনে যেভাবে ভোটের রাজনীতি করেছেন, সেটা এবার করতে পারেননি এসআইআর এর কারণে। তো এটা বলতে কোনো অসুবিধা নেই যে এসআইআর এ আমাদের অনুপ্রবেশকারী হিসেবে যারা ছিলেন, যারা অবৈধ নাগরিক ছিলেন, তাদের যারা মৃত ভোটারকে মানে ভুতুরে ভোটারদেরকে মানে সামনে হয়ে তারা ভোটে অংশগ্রহণ করতেন, মারা গেছেন 20 বছর 15 বছর আগে, অথচ তাদের ভোট হয়ে যেত। এই যে একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল, সেটা এসআইআর এর কারণেই, এসআইআর এর কারণে এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু পদক্ষেপের কারণে এই বছর এটা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্যই আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, আমি জানতে চাইলাম। আচ্ছা, আপনার অনুভূতির কথা বলুন, এই মুহূর্তে যে রেজাল্ট রয়েছে আপনার অনুভূতির কথা আমাদের জানান। এতক্ষণ কথা বলছিলাম টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষের সাথে। তিনি কিন্তু বিজেপির হয়ে প্রচারক হিসেবে পশ্চিমবঙ্গে গেছিলেন এবং বিভিন্ন অনেকটা সময় ওখানে থেকেছেন এবং প্রচার করেছেন, চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছেন। তার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তিনি তার ব্যক্তিগত যা মন্তব্য তিনি তুলে ধরলেন। এতক্ষণে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে রয়েছে, বিজেপির 173, পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, টিএমসিতে রয়েছে 85, সিপিআইএম 1 আর আদার্স 3 রয়েছে। আসামের দিকে কিন্তু বিজেপি এবার মনে হয় আবারও সেই আসন কেন্দ্র জয় হবেন বা আসামে বিজেপি রাজত্ব করবেন, আবার হেমন্ত বিশ্ব শর্মা হয়তো বা আবার আসনে অধিষ্ঠিত হবেন। এখন আমি আবার চলে যাব আমার সহযোদ্ধা প্রাণেশের কাছে। একেবারে মীনাক্ষী, তখন থেকে তুমি বলছিলে, কথা বললেন ওনার সঙ্গে যিনি প্রচারক ছিলেন, তারপর যে বিষয়টা উঠে আসছে মীনাক্ষী, সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করতে পারছি,
বিজেপির যে সমস্ত প্রার্থীরা ছিল প্রত্যেকেই বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছে এবং দেবাশিস কুমার যিনি রয়েছেন, দেবলীনা কুমার যিনি অভিনেত্রী রয়েছেন, ওনার বাবা একজন হেভিওয়েট তৃণমূলের মুখপাত্র ছিলেন, মুখ ছিলেন তৃণমূলের, সেই জায়গায় নিজের জায়গা থেকে উনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। দেবলীনা কুমার আমরা প্রত্যেকেই জানি একজন অভিনেত্রীর বাবা দেবাশিস কুমার একজন হেভিওয়েট তৃণমূলের যিনি প্রার্থী ছিল এবারে। গত 3 বছরের বিধানসভা নির্বাচনে, মানে গত 3বার যে বিধানসভা নির্বাচন হয়েছে প্রত্যেকবার উনি জিতেছেন বিপুল ভোটে। এবারে কিন্তু সংখ্যাটা পুরো উল্টে গেল। শুধু দেবাশিস কুমারের ক্ষেত্রেই নয়, যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা ছিল, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে প্রায় হারার মুখে হাঁটতে বসেছেন। ভবানীপুরে এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে প্রায় 9000-এর বেশি ভোট উনি লিড করছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতে আছেন, ভবানীপুরে পিছিয়ে রয়েছেন। একেবারে রাজারহাট থেকে অদিতি মুন্সি উনি পিছিয়ে রয়েছেন। প্রথমবার দুটো রাউন্ডের পরে আমরা যেটা প্রত্যক্ষ করলাম সে জায়গায় উনি এগিয়েছিল, এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে তখন পিছিয়ে রয়েছেন। একেবারে মীনাক্ষী মুখার্জি যিনি সিপিআইএম এর একেবারে মুখ যাকে বলা যায়, মাঠে ঘাটে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখার্জিকে। প্রতি মুহূর্তে সিপিআইএম এর যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল প্রত্যেক লোককে নিয়ে উনি মাঠে চষে বেরিয়েছিলেন, সে জায়গায় আত্মবিশ্বাসী ছিলেন নিজের জয় নিয়ে। কিন্তু এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে বলা চলে মীনাক্ষী মুখার্জি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন অনেকটা। একেবারে মানে যে ফিগারটা, মানে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন, যে ফিগারটা উঠে আসছে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। রূপা গাঙ্গুলিকে নিয়ে বহু ট্রোল হয়েছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন থেকে ভোট নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে, তখন থেকে কিন্তু আমরা একটা জিনিস প্রত্যক্ষ করতে পেরেছিলাম, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল বা বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে সমস্ত চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সে জায়গায় বোমাবাজি, হত্যা, গুলিকাণ্ড, হুজ্জুতি প্রত্যেকটা বিষয় প্রত্যক্ষ করতে পেরেছি। কিন্তু এইবারের চিত্র সম্পূর্ণটা ভিন্ন ছিল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট নির্বাচন করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে। এসআইআর এর যে বিষয়টা আমার সহকর্মী মীনাক্ষী তুলেছিল, আমাদের যিনি গেস্ট ছিলেন ওনাকেও প্রশ্নটা করা হয়েছে। এসআইআর এ প্রায় 90 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। এসআইআর একটা ফ্যাক্টর রয়েছে। সেই সঙ্গে 15 বছরের একটি সরকার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছিল 15 বছর ধরে পশ্চিমবাংলায়, সেই সরকারের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে কটা দুর্নীতি বলবো, প্রত্যেকটা কয়লা দুর্নীতি, গরু চুরি, শিক্ষা ক্ষেত্রে চুরি, শিক্ষার দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, হালে উনি বেরিয়েছেন। একটা রাজ্যে যখন এত দুর্নীতি জর্জরিত হয়ে যায়, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ পরিবর্তন চাইবে, এটা খুব স্বাভাবিক। মানুষ যখন তিতিবিরক্ত হয়ে যায় তখন পরিবর্তনের ডাক দেয়। এবার আশা করতে পারছি বা বলাই বাহুল্য, প্রথমবারের মতো পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। বিপুল সংখ্যক ভোট নিয়ে ওরা ক্ষমতায় আসতে চলেছে, এমনটা ইঙ্গিত এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। প্রায় 1টা বাজে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 190-এর গন্ডি পেরিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। টিএমসি ইতিমধ্যেই 91টি আসন আটকে আছে, লেফট অর্থাৎ সিপিআইএম 2টি আসন এবং কংগ্রেস 1টি, এবং আদার্স রয়েছে 2টি আসন। একেবারে সকাল থেকে যে ফিগারটা, একেবারে ব্যালট পেপার থেকে শুরু করে একেবারে ইভিএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে এগিয়েছিল। জয় নিশ্চিত এখনো বলা যায়। এখন আরো ফিগারটা কতটা চেঞ্জ হবে, এই মুহূর্তে যে ফিগার এতটা তো চেঞ্জ হবে না। বিজেপি তো আর একেবারে উল্টো যাবে না, 90 আসনে তো আর আসবে না, বা তৃণমূলের জায়গাটা বিজেপি নিতে পারবে না। হয়তো কিছু আসন সংখ্যা এদিক সেদিক হবে, এটাই হবে সময়ের ব্যবধানে যা ফিগার আমাদের সামনে উঠে আসে সেই ফিগারটি। পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল গোটা দেশের, কারণ একের পর এক প্রতিপক্ষ, শাসক দল প্রত্যেকের কাছে যে সমস্ত ইস্যুগুলো দাঁড় করিয়েছিল জনসাধারণের সামনে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছিল, বেকার ভাতা 1500 টাকা দিয়েছে, কোনো কিছুই কাজে দেয়নি। আমরা বিভিন্ন বিষয় আমরা দেখেছিলাম সেখানে ভোটের আগে
যুব সমাজ ফ্যাক্টর থাকে প্রতিটা রাজ্যে, প্রতিটি ভোটের ক্ষেত্রে যুব সমাজ সব থেকে বড় একটি ফ্যাক্টর। যুব সমাজের মুখে একটি কথা ছিল, আমাদের কর্মসংস্থান দিন, আমাদের চাকুরি দিন। 1,500 টাকা ভাতা দিয়ে পেট চলে না আজকের দিনে দাঁড়িয়ে। লক্ষ্মীর ভান্ডার যারা নিয়েছেন 3,000 টাকা বিজেপি বলল করে দেবে, অন্য অন্নপূর্ণা ভান্ডার কিছু একটা নাম দিয়েছে বিজেপি বলল করে দেবে, কর্মসংস্থান দেবে। বহিরাজ্যের যে সমস্ত টাটার মতো গ্রুপ বা অন্যান্য নামি দামি যে সমস্ত কোম্পানিগুলো ছিল প্রত্যেকটা কোম্পানিকে রাজ্যে আনবে, এটা বিজেপির মূল বিষয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি মমতা ব্যানার্জি এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, তাহলে এরকম গোহারা কেন হারলেন? নিশ্চয়ই কারণ রয়েছে। দুর্নীতি একটা বড় ফ্যাক্টর। দুর্নীতি এতটা করেছে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি। রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে বহু বছর ছিলেন, হালে বেরিয়েছেন, আগেও বললাম। সেই ক্ষেত্রে দুর্নীতি, চাকুরির দুর্নীতি, এক লাফে প্রচুর লোকে চাকরি চলে গেছে। কেন? 2 নম্বরই করে চাকরি দিয়েছে, টাকা খেয়েছে, প্রোটোকল মানেনি, যে সমস্ত গাইডলাইন থাকে সেটা মানেনি, এই জন্যই চাকরি চলে গেছে। আমরা দেখেছি বহু লোক রাস্তায় পড়েছিল, তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল সেখানে যাননি। কেন যাননি? কি মুখ নিয়ে যাবে সেখানটায়? ওদের জন্যই তো চাকরি গিয়েছে। লোকে থালা নিয়ে রাস্তায় ছিল, হয় ভাত দিন, নহলে আমাদেরকে মেরে ফেলুন। এরকম জায়গা থেকে পরিবর্তন কোথাও গিয়ে প্রয়োজন ছিল। সে জায়গায় বিজেপি আত্মবিশ্বাসী ছিল, তারপর তৃণমূল নিজের বিষয়টা নিয়ে আত্মবিশ্বাসী ছিল। আমার সহকর্মী মীনাক্ষী আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, বাকি বিষয়টা ও দেখবে। নমস্কার, আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন স্যার অ্যাডভোকেট জেনারেল, যিনি ত্রিপুরার রয়েছিলেন, শ্রী সিদ্ধার্থ শঙ্কর বাবু। আপনাকে স্বাগত স্যার। নমস্কার স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আমাকে শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর একটু পিছিয়ে বসলে আরো সুন্দর দেখা যাবে। এই তো এখন ভালো দেখাচ্ছে। আপনার সাথে কথা হয়েছিল আমার এর আগেও, আপনার সাথে যখন কথোপকথন হয়েছিল তখন জিজ্ঞেস করেছিলাম যে পশ্চিমবঙ্গ বা আসাম কেমন রেজাল্ট করতে পারে, কে এগিয়ে যেতে পারে বা কে পিছিয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু আপনি ভীষণ আশাবাদী ছিলেন যে পশ্চিমবঙ্গেও মুখ হাসি ফুটিয়ে পদ্ম ফুল ফুটবে, আর আসামেও কিন্তু সেরকম যেমনটা আছে তেমনটাই হবে আপনি বলেছিলেন। কেমন লাগছে বলুন? কিছুই লাগছে না, কারণ এই ভোটে কোনো চমক নেই, বুঝলেন? আসামে কি হবে, আসামে যে কোনো মানুষ গেলে বুঝতে পারতো, পূর্ব নির্ধারিত। বাংলায় যদি আপনি একটু কান পাতেন তাহলেই গত এক সপ্তাহে পরিষ্কার ছিল কে জিতবে। কারণ টিএমসির বুথ দখলের পরিকল্পনা, পুলিশ এসে ওসব ভেস্তে দেওয়া, ওসব থেকেই বোঝা গেছে যে ভোটের ট্রেন্ডটা কোন দিকে। বিজেপির দেখুন, বিজেপির এমন একটা অবস্থান পশ্চিমবঙ্গে, মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছে, কিন্তু বিজেপির কিন্তু সাংগঠনিক ক্ষমতা তৃণমূলের চাইতে পিছিয়ে। কিন্তু তার ফলেও কিন্তু ভোটাররা পিছিয়ে থাকেননি, ভোটাররা এসছেন। আমি এবারে পশ্চিমবঙ্গের এই জয়টা আমি বলবো জনগণের জয়, আমাদের গণতন্ত্রের জয়, এবং তার চেয়েও উপরে ইলেকশন কমিশনের জয়। দেখুন, গত কয়েক বছর ধরেই দেখা গেছে যত আবাসিক সংস্থাগুলো আছে ওইগুলোতে প্রচুর পরিমাণ ভোট থাকে, 1,000, 1,500, 2,000 করে ভোট থাকে এক একটা আবাসিক সংস্থাতে। ওগুলোতে ভোট খুব কম পড়েছিল। এবং এবার কলকাতা এবং যত মেট্রোপলিটন আবাসিক সংস্থা আছে ওখানে নির্বাচন কমিশনার পোলিং বুথ দিয়েছে। এর একটা খুব বড় সংখ্যক ভোট কিন্তু বিজেপির ফেভারে গেছে। যারা তৃণমূলকে ভোট দিতে চাইতো না ওদের ভোটটা কিন্তু আটকানো হতো আগে, ওটাকে এক ধরনের আমি বুথ রিগিংই বলবো। তো এবার সেটা হয়নি, এবং নানা কারণে জনসাধারণের রায় অনেক আগের থেকেই বিগড়ে ছিল। এন্টি এস্টাবলিশমেন্ট একটা রব ছিল, সেটা এবার ভোটের রূপ পেয়ে পদ্মফুলের জয় জয়কার। আর আসামে দেখুন,
নানা ধরনের উন্নয়ন কর্ম হয়েছে। আর না, আসামে আমি গতবারে বলেছিলাম ভোটস হ্যাভ বিন পোলারাইজ সাকসেসফুলি। সেটা ভালো না খারাপ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু পোলারাইজড ভোট এবং উন্নয়নের ফলে আসামের চারদিকেই আমার মনে হয় কংগ্রেস মোটামুটি 25 থেকে 26টা পেয়েছে বা পাবে। বাকি 2-3টা যাবে, হয়তো 3-4টা যাবে, বাকি সবাই এই এআইডিইউএফ মিলে। এবার আরেকটা জিনিস লক্ষণীয়, এআইডিইউএফ এর ভোট কিন্তু প্রায় নাই, এরা নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস যেখানে আছে ওখান থেকে কোনো কিছু সাফল্য অর্জন করতে পারেনি, ওদের যে কিছু কমিটেড সিটস আছে ওইগুলোই পেয়েছে। বিজেপির সংখ্যা আমার মনে হয় আলটিমেটলি গিয়ে বিজেপি 98 বা 99-তে দাঁড়াবে, এই আমার অভিমত। আসামের কথা বলছেন না পশ্চিমবঙ্গ? আসামে 126টা ভোটের মধ্যে আমার মনে হয়, আমি আপনাকে বলেছিলাম গতবার 96টা পাবে, আমার মনে হয় 98 থেকে 99টা পাবে। করে যাবে, আপনি যে ধারণাটা করেছিলেন এটা ক্রস করবে? 1-2টো সংখ্যায় ক্রস করবে, সেটা কোনো একটা বড় চমক নয়। আসামে বিজেপি প্রত্যেকটা ভোটই কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। এবার যত সংখ্যাই বাড়ুক, সে 1% হোক আর 2% হোক, চারটেখানে কম নয়, কম কথা নয় এটা। ভোটের সংখ্যা বাড়বে, আসনের সংখ্যা ততটা নাও বাড়তে পারে। শিলচরে শুনেছি খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে। এইমাত্র আমি তো ধর্মনগরে আছি, ধর্মনগরে বিপুল ভোটে জহর বাবু আমাদের বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন। একমাত্র কেরল ছাড়া সব জায়গায় প্রত্যাশিত ভাবেই বিজেপির জয়যাত্রা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে যে 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে তার ফলাফল আজকে ঘোষণা হচ্ছে, সকাল থেকে গণনা শুরু হয়ে গেছে। সেখানে মনে হচ্ছে মানে চারিদিকেই বিজেপির জয় জয়কার হচ্ছে। তামিলনাড়ুতে একটু ব্যতিক্রমী। কেরল ছাড়া পুডুচেরিতেও মোটামুটি ডিসিসিভ ভিক্টরি পেয়ে গেছে। আমি লাস্ট দেখেছিলাম 22 সিটসে মোটামুটি জয়লাভ করে ফেলেছে বিজেপি, 30-র মধ্যে 22। এখন জানি না একটু কম বেশি হলেও হতে পারে, কিন্তু ডিসিসিভ ভিক্টরি পেয়েছে বিজেপি। আর কেরালাতে প্রত্যাশিত ভাবেই বিজেপি, দেখুন বিজয়ন চলে গেছেন, বিজয়ন চলে যাওয়াটা নিশ্চিত ছিল, কিন্তু বিজেপির জয়যাত্রা কতদূর কি হবে সেটা হয়তো বিকেল বেলা নাগাদ আমরা বুঝতে পারবো। মানে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমাদের সামনে যে তথ্যটি রয়েছে সেটা আসামে রয়েছে 79 বিজেপি, কংগ্রেস রয়েছে 24টি। আর এদিকে যদি আমি কেরলের দিকে তাকাই তাহলে কংগ্রেস রয়েছে 63, সিপিআইএম 25, আর পুদুচেরিতে এআইএনআরসি আছে 6টা, বিজেপি আছে 1টা এই মুহূর্তে তথ্যে। তামিলনাড়ুতে রয়েছে টিভিকে 110, আর কংগ্রেস রয়েছে 4টে, আর ওয়েস্ট বেঙ্গলে তো 185তে গিয়ে ঠেকেছে ওয়েস্ট বেঙ্গলের। এই মুহূর্তে যে তথ্য আমরা নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই কিন্তু তুলে ধরছি ঠিক আপনাদের সামনে। আচ্ছা স্যারকে আমি জিজ্ঞাসা করতে চাইবো যে এবারের যে পশ্চিমবঙ্গে যে ভরাডুবি, কারণ 5টি রাজ্যের নির্বাচনের মধ্যে কিন্তু সারা দেশের লোক পাখির নজরের মতো দেখছে পশ্চিমবঙ্গের রেজাল্টের দিকে। ওইদিকে কিন্তু সবাই তাকিয়ে আছে যে কে প্রত্যাবর্তন না পরিবর্তন। এই মুহূর্তে যেভাবে তথ্য চলে আসছে, উঠে আসছে, আমরা কিন্তু পরিবর্তনই দেখতে পাচ্ছি, যে জনতার ভোটটা কিন্তু ভাগ্য নির্ধারণ করেছে যে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু এবার হয়তো মসনদে তারাই বসছেন। মুখ্যমন্ত্রীর মুখটা তো পরে হবে, কে মুখ্যমন্ত্রী হবেন। এই যে ভোটটা, এই যে ভোটের ফলাফলটা পশ্চিমবঙ্গে এত হারে, মানে যেখানে টিএমসি এত বছর ধরে রাজনীতি করছে, টিএমসি ছিল সরকারের শাসনে ছিল, সেই জায়গাতে বিজেপি আসীন হচ্ছে এখন পর্যন্ত তথ্যে। তো সেই জায়গাতে এই ঘটনাটা কিভাবে হলো, মানে ভোটের রেশিওটা এতটা ভাবে ওইদিকে কেন গেল, কি কি কারণ হতে পারে মানে আপনার মতে? এখন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষিতদের জায়গা। পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে মানুষ শঙ্খ ঘোষ আবৃত্তি করে, রবীন্দ্রনাথ আবৃত্তি করে, সুনীল গাঙ্গুলি আবৃত্তি করে। এটা হচ্ছে 85% জনগণের
কথা বলছি, বাকি 15% কারা আপনি বুঝতে পারবেন। গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে। চাকরি নেই, বাকরি নেই, প্রায় 6,000-এর বেশি বড় ছোট মিলিয়ে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের চারদিকে ছড়িয়ে গেছে। দেখুন, এসব খুব অশুভ ছায়া, এসব খুব অশুভ ছায়া। এর মধ্যে পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায় স্লোগান হচ্ছে কি খেলা হবে, খেলা হবে। আরে ভাই, জনগণের মাথা নিয়ে তুমি খেলাধুলা করছো, এটা কি ধরনের কথা? তারপরে পাও ভাঙা, তারপর হলো বিজেপিএল মাছ খেতে পারবে না, বিজেপিএল বাংলা কথা বলতে পারবে না। আমি কোনোদিন ভাবিনি বাঙালি হিসাবে যে জয় বাংলা ধ্বনি আমি খুব বেশি 71 সনে প্রচন্ড গর্বের সাথে দিতাম। সেই জয় বাংলা ধ্বনিটা বাঙালির পক্ষে লজ্জাকর একটা ধ্বনি হয়ে দাঁড়াবে, আমি সেটা ভাবিনি। কিন্তু জয় বাংলা ধ্বনিটা আজকের দিনে টিএমসি পার্টি একটা পার্টিকুলার একটা ছোট গ্রুপের সাথে জড়িয়ে দিয়েছে, যারা ভালো করে বাংলা ভাষাও বলতে পারে না। মাকে বলে আম্মা, বাবাকে বলে বা, এটা বাংলা ভাষা নয়। বাংলা ভাষাভাষী যারা পশ্চিমবঙ্গে, ওরা নিজেদের রাজ্যে নিজেরা কোণঠাসা হয়ে গেছেন, এবং ওই কোণঠাসাদের ভোট যাতে হয় না পড়ে বা টিএমসির দিকে যায়, তার জন্য স্লোগান হয়েছে জয় বাংলা। জয় বাংলা আজকের দিনে বাঙালির সমানার্থক বা সমার্থক কোনো ধ্বনি নয় পশ্চিমবঙ্গে। দ্বিতীয়ত, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, বিজেপিএল নিরামিষ খেতে হবে। দেখুন, এই ধরনের ছেদ পলিটিক্স পশ্চিমবাংলার মানুষ নেবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, পশ্চিমবাংলা হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা 30 বছর 40 বছর আগে হতো। আজকে হচ্ছে হোয়াট ইন্ডিয়া ডাজ টুডে, বেঙ্গল স্টার্টস থিঙ্কিং ডে আফটার টুমরো। এটা তো চলতে পারে না। না, নেতাজির জায়গা, রবীন্দ্রনাথের জায়গা, বিবেকানন্দের জায়গা, এ দেশ কি এত পিছিয়ে থাকবে? মানুষ যা বলার তাই বলেছে। গতবার বলতে পারেনি, আমি বলছি না গতবার বলেনি, গতবার বলতে পারেনি, এবার বলেছে, এবং বলতে পারছে বলেই বলেছে। ভোট আসে, ভোট যায়। আমরা জানি ভোট পাখি যখন উড়ে তখন সব নেতা নেত্রীরাও কিন্তু ভোটারদের সামনে গিয়ে দানা নিয়ে বসে। দানা নিয়ে অর্থাৎ বিভিন্ন কথাবার্তা বলে যে আপনারা এটা পাবেন, আপনারা ওটা পাবেন, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই নন্দীগ্রাম, যাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সেই আসীন হওয়ার জন্য আসনে, যেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেই নন্দীগ্রামের অবস্থান এখন কি অবস্থা? এই অবস্থানটা দেখে আপনি কি বলবেন? থেকে টাটাদের সরানো হলো। টাটাদের সরানোর 24 ঘন্টার মধ্যে গুজরাট সরকার ন্যানো কারখানার জন্য সবকিছু সিঙ্গেল উইন্ডো পলিসি করে দিয়ে দিল। আজকে ওই ন্যানো কারখানায় ইভি গাড়িগুলো তৈরি হচ্ছে টাটার। আমি শুনেছি 26,000 লোকের কর্মসংস্থান হয়েছে ওই প্ল্যান্টে। আজকে ঠিক সমসংখ্যক 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে মমতার রাজ্যে। আর কিছু বলার আছে? রিসেন্ট আমরা যে দেশ জুড়ে একটা জ্বলন্ত ইস্যু ছিল অভয়া কাণ্ড, এখনো আছে। অভয়ার মা রত্না দেবনাথ যখন প্রার্থী হয়েছেন তখন কিন্তু বিভিন্নভাবে ট্রোল করা হয়েছে তার নামকে, তার ছবি দিয়ে বিভিন্নভাবে রিল বানানো হয়েছে তাকে ছোট করার জন্য। বারবার অভয়ার নামটা বাজেভাবে নেওয়া হয়েছে। সেই জায়গাতে কিন্তু রত্না দেবনাথ বিপুল ভোটে এগিয়ে আছেন। সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, অভয়ার মা যখন ভোটের প্রচারে গেছেন উনি একটি কথাও বলেননি। পাড়ার মহিলারা বেরিয়ে এসে জড়িয়ে ধরে কেঁদেছে। এটা কি বোঝায়? উনার কোনো প্রচার করতে হয়নি, উনি শুধু
মোদিজি আসার পর একই মঞ্চে বসেছিলেন, কান্না সামলাতে পারেননি, মোদিজি মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়েছেন। আমি শুনেছি উনি বলেছেন চেতনা বিচার হবে, এটা শোনা কথা। দেখুন, এই যে একটা এটা বিজেপির রণনীতিও বলতে পারেন, রণনীতি বললে খুব সাকসেসফুল রণনীতি বলবো। অভয়ার মা এবার শুধু অভয়ার মা নয়, এবার আপামর যারা ভোটদাতা, জনসাধারণ, জনতা জনার্দন, এদের অভয় প্রদান করেছেন, তোমরা বুক বেঁধে বেরিয়ে এসো, আর নয়। এটা খুব বড় একটা সংকেত। দেখুন, গত বছর থেকে যে জিনিসটা জনসাধারণের অশনি সংকেত ছিল, আজ সেই জিনিসটা টিএমসির অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। জনতা জনার্দনকে কোনোদিন হাতে নিয়ে লুটতে নেই, এই কথা আমি বারবার বলবো। বোকা বানানো যায় না, কিছুদিন শাসনে থেকে বোকা বানানো যায়, কিন্তু যখন মুখ্যম সময় আসে তখন কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই বোকা যে বানিয়েছিল সেই বোকাটাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি বোকা হয়েছেন আমাদের সামনে। এটাই ভোটাররা কিন্তু পশ্চিমবঙ্গে তাদের ভোট প্রয়োগ করে কিন্তু সেটা এখন পর্যন্ত যে তথ্য সেটাই কিন্তু দেখছি মুখ্যম জবাব দিয়েছেন ভোটাররা। আরেকটা বিষয় আমি জানতে চাইব, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো সক্রিয় রাজনীতি করি না, আমি সাধারণ জনতার মতোই আমি দেশে সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, যে শাসন ব্যবস্থায় শাসক আর শোষিতের কাজ থাকবে না, এই শাসক আর শোষিতের মধ্যেখানে একটা দেওয়াল থাকবে না। সরকারের মধ্যে যেন আমি নিজের প্রতিফলন দেখতে চাই এবং পাই। আমি এই সরকারের মধ্যে নিজের প্রতিফলন দেখতে পাই। আমার নিজের মানুষরাই সরকারে বসে দেশটা চালাচ্ছে এবং গভর্নমেন্ট করেছে না বলে আমরা এখন বলতে পারি আমরাই করেছি। দিস ইজ আ ডিসিসিভ ভিক্টরি ফর দোজ who believe in it's a state of the people, by the people and for the people. It's no more governance, it's a state. যদি আসামের দিকে নজর রাখি, আসামে বিজেপি আছে 79 আর আইএনসি মানে কংগ্রেস আছে 24। আগে বিজেপি আসার আগে কংগ্রেসই বরাবরই সেখানে শাসন করছিল, তারপর বিজেপি এলো, ভরাডুবি হলো কংগ্রেসের। কিন্তু এবারের তুলনায় কি গতবারের নির্বাচনে কি বেশি ছিল ভোট মানে আসন নাকি কম? এখনো মেবি ইট ইজ লিটল আর্লি টু রিয়েলি ফাইনালি প্রেডিক্ট ইট। আপনাকে একটা কথা বলি, বিজেপি গতবার যখন ভোট এলো শাসনে, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আসামে দুটো ভ্যালি আছে না, ব্রহ্মপুত্র ভ্যালি এবং বরাক ভ্যালি। মানুষ এই এপ্রিল বা মে মাস থেকে অক্টোবর সেপ্টেম্বর অবধি প্রাণ হাতে নিয়ে মেঘালয় ক্রস করে সড়ক পথে শিলচরে আসতো বা হাইলাকান্দি আসতো। রাস্তার এমনই দুর্গতি ছিল, প্রত্যেকটা বছর শো মানুষ প্রাণ হারাতো। প্লেনের টিকিটের দাম বাড়তো 1000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা করে গুয়াহাটি শিলচর। এবং ট্রেন, নিয়মিত ট্রেন বলতে ছিল ওই বরাক ভ্যালি এক্সপ্রেস। তখনও ত্রিপুরার সাথে তো ততটা যোগাযোগ হয়নি, ত্রিপুরা ট্রেনগুলো আসতো না। 18 পর থেকে দেখুন, 14 পর থেকে দেখুন, যে বরাক ভ্যালিতে যাওয়ার জন্য ওই যে ব্রডগেজ লাইনটা 15 বছর ধরে হচ্ছিল না, সেটা 4 বছরে সম্পূর্ণ হতো। আজকে আগরতলা হয়ে সাবরুম অবধি গুয়াহাটি থেকে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। মানুষ কি বোঝে না? ঠিক এই মুহূর্তে কিন্তু বিজেপির আসন সংখ্যা 189। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপির এবার ওয়েস্ট বেঙ্গলে আসন সংখ্যা 189 কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ডিসিসিভ ভিক্টরি। হ্যাঁ, যা বলছিলাম আসামের কথা, দেখুন যোগাযোগ ব্যবস্থা আসামের একটা বিরাট বড় ব্যাপার।
সেই যোগাযোগ ব্যবস্থার একটা আশু সংস্কার করা গেছে, শুধু জোড়াতালি নয়, আশু সংস্কার। আজকের দিনে বরাক ভ্যালি দিয়ে দুটো রাজধানী এক্সপ্রেস চলাচল করে, এটা খুব বড় কথা। এতদিন পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চলাচল করতে পারতো না, বর্ষা এলেই প্যাসেঞ্জার ট্রেন বন্ধ, কারণ মিটার গজের লাইন ধসে যাবে, ব্রডগেজ নেই। আজকের দিনে ব্রডগেজ আছে, শুধু তাই নয়, ব্রডগেজ লাইন ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। গুয়াহাটি মানে বঙ্গাইগাঁও থেকে সাবরুম অব্দি, ত্রিপুরা সাবরুম অব্দি আমাদের ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। বলুন, জালের গোলযোগ শুরু হয়ে গেছে। আমরা স্যারকে আবার ধরার চেষ্টা করব, স্যারের সঙ্গে আরো কথা আছে, আমরা ধরবো। কিন্তু এর আগে পশ্চিমবঙ্গের যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তার এই মুহূর্তে তার কি মন্তব্য রয়েছে আমরা একটু দেখে নেব, একটু শুনে নেব। আমার পিসিআর যে আমার সহযোদ্ধা রয়েছে তাকে আমি অনুরোধ করব সেই ফুটেজটি লাগানোর জন্য। আচ্ছা স্যার রয়েছেন, স্যারের সঙ্গে আবার যোগাযোগ হয়ে গেছে। স্যার আপনার সাথে আবার আমরা যোগাযোগ করব, এই বিষয় নিয়ে কথা বলবো, অনেক বিষয় নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এতটা সময় দিয়েছেন। আবারও কিন্তু আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। এবার শুনে নেব মমতা ব্যানার্জি কি বলছেন। আমি আমার সহযোদ্ধা প্রাণেশকে আমি বলবো। অ্যাডভোকেট জি ওনার সাথে কথা বলছিলেন। এই মুহূর্তে যে বিশেষ বিষয়টি উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের থেকে এখনো পর্যন্ত সেই রকম ভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন নিজের সামাজিক মাধ্যমে। কি বলবো শোনাবো আপনাদেরকে। জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আবার বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়,
তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। এতক্ষণ আপনারা শুনছিলেন মমতা ব্যানার্জি, যিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন ভোট গণনার পর যে প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের থেকে। এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া পেয়েছি মমতা ব্যানার্জি থেকে। উনি এই মুহূর্তে বলেছেন যে বিভিন্ন জায়গায়, কল্যাণীর মতো জায়গায়, কল্যাণীতে নাকি 100টি জায়গায় ইভিএম ঠিকভাবে গুনতে দিচ্ছিল না। এখনো পর্যন্ত উনি হাল ছাড়ছেন না। এখনো কোথাও গিয়ে আশার বাণী ওনার কানে বাজছে যে ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। এখন সেটাই এখন হয়তো স্বাভাবিকভাবেই আমি যদি বিজেপি করি, আমি যদি কংগ্রেস করি, যে প্রার্থী যেই দলেরই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু বলবে যে আমি ক্ষমতায় ফিরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে দলের কর্মী সমর্থকদের মমতা ব্যানার্জি আশ্বস্ত করছেন প্রত্যেকেই যেন নিজেদের জায়গায় থাকে, কেউ যেন জায়গা না ছেড়ে কাউন্টিং হল থেকে যেন বেরিয়ে না যায়। প্রত্যেকবার আমরা দেখে থাকি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যখন ক্ষমতায় আসার ব্যাপারটা থাকার পরও যখন ক্ষমতায় না ফিরতে পারে, তখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এরকম প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি। এই মুহূর্তে মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন। ইভিএম গোলযোগ থেকে শুরু করে কাউন্টিং হলে নিজের দলের কর্মী সমর্থকদের ঢুকতে না দেওয়া, এরকম হাজারো সমস্যা উনি তুলে ধরেছেন প্রত্যেকের সামনে। মমতা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়েছেন। ভবানীপুর থেকে উনি লিড করছেন, নন্দীগ্রাম থেকে হেরে গিয়েছেন। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী ক্ষমতায় ফিরছে, এখনো পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। ভবানীপুর থেকে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যদি মানিকতলার দিকে আমি নজর রাখি, সেখানে শ্রেয়া পান্ডে হেভিওয়েট একজন প্রার্থী ছিলেন, চষে বেরিয়েছেন। সে জায়গায় শ্রেয়া পান্ডে কিন্তু পিছিয়ে রয়েছেন। প্রত্যেক 5 রাউন্ড পর্যন্ত কিন্তু উনি এগিয়েছিলেন। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, এই মুহূর্তে উনি পিছিয়ে রয়েছেন, লিড দিতে পারছেন না তৃণমূল কংগ্রেসকে। সাধন পান্ডের মেয়ে, মানিকতলায় সাধন পান্ডের নাম ডাক রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সেই জায়গায় সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। আত্মবিশ্বাসী ছিলেন কাল রাত পর্যন্ত, নিজের জয় নিয়ে নিশ্চিত। উনি বলছিলেন আজ রাতে আমি ঘুমোবো কি করে। জয় এতটাই নিশ্চিত, উনি মনে করেছিলেন এই আনন্দ ওনার ঘুম আসছিল না। এখন কিভাবে দাবার সমীকরণ যেভাবে পাল্টে যায়, এই মুহূর্তে সেইভাবেই হচ্ছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থীরা ছিল, প্রত্যেকেই কিন্তু যে জায়গায় এগিয়েছিল এখন বিপুল ভোটে পিছিয়ে পড়ছে। যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু পুরো পরিস্থিতি আরো ক্লিয়ার হচ্ছে জনতার কাছে। এই মুহূর্তে 191 আসনে লিড করছে ভারতীয় জনতা পার্টি। সে জায়গায় দাঁড়িয়ে 97 আসনে লিড করছে তৃণমূল কংগ্রেস, এবং লেফট লিড করছে 3টি আসনে, এবং কংগ্রেস পেয়েছে 1টি আসন, ছিল এখন শূন্য হয়ে গেছে। আদার্স লিড করছে 2টি আসনে। একটা বিষয় যেখানে বারবার উঠে আসছে, এই ধরনের নির্বাচন, পশ্চিমবঙ্গ নির্বাচনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে গুন্ডারাজ, হাঙ্গামা, বোমাবাজি, মারপিট। এবার কিছুই হয়নি, একেবারে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন হয়েছে। 2 দফায় ভোট হয়েছে, দুটোবারই 93% উপর ভোট পড়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আমার আগের বক্তা যিনি ছিলেন আমাদের গেস্ট, যিনি অ্যাডভোকেট ছিলেন, অভয়ার মার কথা উল্লেখ করেছেন। সত্যিই তো উনি যখন প্রচারে গিয়েছিলেন একটা কথাও বলেননি, ভোট ভিক্ষা করেননি যে আমাকে ভোট দিন, আমাকে ভোট দিলে আমি এই দেব, আমাকে ভোট দিলে আমি চাকরি দেব, আমাকে ভোট দিলে আমি দুর্নীতিমুক্ত রাজ্য গঠন করব। কিছুই বলেননি, শুধু দুয়ারে দুয়ারে ঘুরেছেন, জনতার কাছে গিয়েছেন। জনগণ কথা বলেছে, জনগণই শেষ কথা। গণতন্ত্রের উৎসবে জনগণ শেষ কথা বলে আমরা প্রত্যেকেই জানি, এবারও তার ব্যতিক্রম হয়নি। জনগণই শেষ কথা বলেছে। একেবারে গুন্ডা রাজনীতি থেকে শুরু করে দুর্নীতির রাজনীতি শুরু করে শিক্ষা, কোন ক্ষেত্রে দুর্নীতি আপনার লাগে? প্রত্যেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি রয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে এবার মানুষ ভোট দিয়েছে, আমরা বলতেই পারি, এটা বলাই বাহুল্য। কারণ এককভাবে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার হয়তো ক্ষমতায় ফিরছে। কেন বলছি, এখনো আরো কয়েকটা রাউন্ড বাকি রয়েছে। মমতা ব্যানার্জির যে প্রতিক্রিয়া দিয়েছেন, সে প্রতিক্রিয়ায় করুণের সুর রয়েছে। খুব স্বাভাবিকভাবেই 15 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। সেই 15 বছরের মুখ্যমন্ত্রী থাকার পর এবার যখন উনি ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন, আস্তে আস্তে করে অনুভব করতে পারছেন, খুব স্বাভাবিকভাবেই 35 বছরের বাম সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠিত হয়েছিল
তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এবার গঠন হওয়ার পর, ক্ষমতায় আসার পর 15 বছর রাজত্ব করেছিল। এবার 2026 সালের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার একটু একটু করে সরকার গঠনের দিকে হাঁটছে, অর্থাৎ প্রত্যাবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে পশ্চিমবঙ্গে এবার ভারতীয় জনতা পার্টির সরকার প্রায় সরকার গঠনের পথে হাঁটছে, এরকমটাই ইঙ্গিত মিলছে। একেবারে এবার সারা দেশ দেখেছে, পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল। 293টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই একেবারে শুরু থেকে ছিল। সেভাবে একেবারে আমার সহকর্মী আমার পরবর্তী যে বিষয় রয়েছে সে বিষয়ে আপডেট আপনাদের সামনে তুলে ধরবে। মীনাক্ষী। হ্যাঁ, একদম প্রাণেশ, এতক্ষণ যা বলছিলে যে পশ্চিমবঙ্গের যে অবস্থান, সে পুরোটা ডিটেলস কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে এবং আমাদের বক্তাদের সঙ্গে কথা বলেছি। ঠিক এই মুহূর্তে রয়েছেন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত। প্রথমেই আজকের পশ্চিমবঙ্গের যে নির্বাচন বা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে তার ফলাফলের যে ঘোষণা হচ্ছে একে একে করে, সেখানে আমি প্রথমেই জানতে চাইবো পশ্চিমবঙ্গের কথা। পশ্চিমবঙ্গের যে এখন অবস্থান, যেখানে 185 দেখাচ্ছে বিজেপি, টিএমসি দেখাচ্ছে 93, সিপিআইএম 1, আদার্স 4 দেখাচ্ছে। তাহলে এই বিষয়টা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাইবো, আপনার এতে কি প্রতিক্রিয়া রয়েছে? এখানে সুখ এবং দুঃখ দুটোই আছে যে বামপন্থীরা অন্তত কয়েকটা আসনে ইতিমধ্যেই জিতেছে এবং আরো কয়েকটা আসনে এখনো লড়াইয়ের মধ্যে আছে, হয়তোবা তার মধ্যে কয়েকটা আসন পাবে। আইনসভাতে, বিধানসভাতে জনগণের কণ্ঠ পৌঁছানোর জন্য কয়েকজন প্রতিনিধি, অবশ্যই এটা খুব বড় সুখবর। কিন্তু একই সাথে দুঃসংবাদ হলো সেখানে তৃণমূল কংগ্রেস যদি এরা জিতে আসতে পারতো তাহলে খুশি হতাম, এই প্রশ্ন নয়। কিন্তু সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির মতো একটা দল, যাদের শাসন আমরা গত 8 বছর হারে হারে টের পাচ্ছে, গত প্রতিনিয়ত জীবনের সমস্ত ক্ষেত্রেতে, পশ্চিমবাংলার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলাকে আলাদা চোখে দেখি। তাদের যে এই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে তাদের চেতনাকে সেই স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের হাত ধরে সবসময় আমরা এটাকে অন্যভাবে একটা উচ্চতায় রাখি। কিন্তু সেই রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির মতো একটা সাম্প্রদায়িক দল, যারা যে আমাদের দেশের সংবিধান, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, এটা শুধু যে মানে কি বলে কৌশল করে নয়, প্রকাশ্যে তার বিরুদ্ধে যারা কথা বলে, যারা স্বাধীনতার সময়ের আন্দোলনের সময়তেও তাদের সেই যে নগ্নতা তারা দেখিয়েছে, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলো, এটা একদিকে সুখের মুহূর্তে, এটা আরেকটা ভয়ঙ্কর একটা দুঃখের একটা হাতছানি। প্রাথমিকভাবে এটাই আমার প্রতিক্রিয়া। এবার আমি যেটা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমি বলছি যে এই মুহূর্তে কিন্তু বিজেপি 190 আসন দেখাচ্ছে এই মুহূর্তে, যেটা আর উঠবে কমবে, ঠিক আছে, তো বিজেপি সরকার করছে সব কোনো সন্দেহ নেই। হ্যাঁ, যেখানে আমি কেরলের কথা এবার যাব, কেরলের যে অ্যাসেম্বলির যে হয়েছে এটাতে আমি যাব, যেখানে 140টি আসন রয়েছে, তার মধ্যে কংগ্রেস পেয়েছে 7টি আর সিপিআইএম পেয়েছে 25টি। ওই জায়গার বিষয়ে যদি একটু কিছু বলেন। না, এটা তো ঠিকই আছে, জনগণের রায়, 10টা বছর সেখানে সরকার চালিয়েছে, সেখানকার যে ট্রেডিশন, এই ট্রেডিশনকে ভেঙে গত 5 বছরে পরপর 2বার সরকার চালিয়েছে। বিগত কয়েক দশক ধরে সেখানে 5 বছরের বেশি কোন একটা দল বা ফ্রন্ট সরকারে থাকে না, কিন্তু এটাকে ভেঙেছে। এবং শুধু সরকারে এরকম ভাবে অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা মানে জনিত কারণে থেকেছে তা নয়, তারা সেখানে ইউনিক পারফরমেন্স করেছে। কিন্তু কেরালার মানুষ তারা চায়নি, মানুষ ভোট দেয়নি, স্বাভাবিক জনরায়কে সম্মান জানাতে হবে। বিরোধী আসনে বসেও শুধু
কেরালাতে আমাদের যে ভূমিকা ছিল এটাকেই আমরা পালন করব না, সারা দেশের জন্য আমাদের কেরালা পার্টি, কেরালা যারা নির্বাচিত সদস্যরা গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে তারা কাজ করবেন, এটা তো পরিষ্কার। এখানে তো দ্বিতীয় কথা কি বলার আছে? হ্যাঁ, কেরালায় যেটা আপনার কথা মতে বলছি যে ট্রেন্ড ভেঙে যে দুবারই কিন্তু অন্য ফ্রন্ট রয়ে গেছে। বিজেপি মানে কলকাতার কথা যদি বলি, পশ্চিমবঙ্গে এত বছর সিপিআইএম রাজত্ব করে এসেছে, তারপরে এখন এই অবস্থা কেন, এতটাই কেন পিছিয়ে গেছে? আপনাকে আমি এটা দু কথায় এটা বোঝাতে পারবো না। যদি কথা বলতে হয়, বিগত এই 1.5-2 দশকে ভারতীয় রাজনীতি, তার নির্বাচনী ব্যবস্থা এবং এটাকে নানাভাবে এটাকে বিষাক্ত করার জন্য বা এই নির্বাচনী ব্যবস্থাকে সেখানে রাষ্ট্র ক্ষমতা এবং এই কালো টাকার অর্থে কিভাবে মানে তাকে মানে দখল করবে, এগুলি বলতে গেলে দু কথা আমি বোঝাতে পারবো না। কাজেই এটা এই মুহূর্তে তার সবটা জবাব দেওয়ার চেষ্টা করা মানে হলো যে এটা একটা মানে হাফ ফ্যাট, অর্ধ মানে বিয়ে কি বলে, যে শুনবেন সেও বুঝবেন না, আর আমি বলতে চেষ্টা করছি তথ্যটা পুরোটা পাবো না, সেটাই আপনি বলছেন। তাই আচ্ছা, আপনার মতে অন্যভাবে আসুন একদিন, সেখানে বুঝিয়ে দেব কেন এত বছর আমাদের সরকার থাকার পরও আমরা তার নির্বাচনী সাফল্য অর্জন করতে পারছি না। একদম একদম, আমি হয়তো বা নিজে আপনার এখানে আসবো, নইলে আপনাকে সাধারণ আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে। আমি এই মুহূর্তে মানে আপনার মতে যে পশ্চিমবঙ্গের যে হাল হাকিকত এতদিন ছিল, সেই হাল হাকিকত আর এবার যে নতুন সরকার যখন যদি গঠন করবে, তখন সেই হাল হাকিকত কতটা তফাৎ থাকতে পারে আপনার মতে? না, তফাৎ তো এই জায়গাতে আমরা মমতা ব্যানার্জি সরকারকে চোরের সরকার বলতাম, এখন ডাকাতরা গিয়ে বসেছে। যাই হোক, সেখানে কিছু পাহারাদারও গিয়ে পড়ছে, স্বাভাবিক। তার বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বরকে উচ্চকিত করা যাবে, এটাই হলো ইতিবাচক দিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা সময় দিয়েছেন। আবারও আমরা চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, আর অবশ্যই আপনার এই কথাটা যে আপনি ডিটেলসে আমাকে বোঝাবেন আসলে কেরলের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতিটা, এটা আমাকে বোঝাবেন। ঠিক আছে, একদিন হয়তো বা আমি আসবো, নইলে আপনাকে সাদর আমন্ত্রণ জানাবো নিউজ নাও এর স্টুডিওতে। এই মুহূর্তে আমি চলে যাব আবার প্রাণেশের কাছে। প্রথমে আমি একটু প্রাণেশকে বলবো যে ইলেকশন কমিশনের যে তথ্যটা রয়েছে, প্রত্যেকটা যে 5টা রাজ্যের এই প্রত্যেকটা বিষয় যাতে তুলে ধরে, সেটা আমি প্রাণেশকে বলবো। একেবারে মীনাক্ষী, যে বিষয়টা উপনির্বাচনে ধর্মনগর থেকে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে, এটা বলাই বাহুল্য। 4 রাউন্ড পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের দিকে রয়েছে বিজেপি, একেবারে এখনো 191তে লিড করছে বিজেপি, 97তে লিড করছে তৃণমূল কংগ্রেস, বাকি আদার্স লেফট 3টি আসন এবং আদার্স রয়েছে 2টি আসন। এবং আসামেও কিন্তু আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি। কেরালার দিকে যদি নজর রাখি, সেখানে এলায়েন্স পার্টি সরকার গঠন করছে। পুদুচেরির দিকে একই অবস্থা, মানে বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গ, এই দুটো রাজ্যেই কিন্তু ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টির সরকার, এটা বলাই বাহুল্য। বলাই ভালো। আসামে একটা জিনিস দেখেছি যে বিজেপি কিন্তু 79-এই রয়ে গেছে, এবং সাথে আইএনসি 25-এ। একটা সময় যখন আমাদের খুব প্রিয়, খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে, যে আমাদের গায়ক একজন সেই আসামের জুবিন গার্গ, তার মৃত্যুর পরে কিন্তু দারুণ রাজনীতি খেলা হচ্ছিল। দেখো মীনাক্ষী, আরেকটা বিষয় বলতো, হিমন্ত বিশ্ব শর্মা যখন প্রচারে বেরিয়েছেন, মানে এতটা আত্মবিশ্বাসী ছিলেন জয় নিয়ে, এতবার লোকের এত উচ্ছ্বাস, মানে যাকে লোকে মামা বলে সম্বোধন করে, এত উচ্ছ্বাস, মানে হয়তো আমার কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম আত্মবিশ্বাস হতে আমরা হয়তো দেখিনি, যে জয় নিয়ে 200% নিশ্চিত, মানে জয় নিশ্চিত। এখন কটা আসন বেশি পাবো সেটা হচ্ছে সময়ের অপেক্ষা। তাই হলো, একেবারে জুবিন গার্গ যেখানের ভূমিপুত্র ছিল সেখানটায় একেবারে প্রত্যেকটা হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যখন সরকার গঠন হবে, উনি একটা সময় কংগ্রেস করতেন, তারপর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা, এখন একেবারে পুরো দমে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করা। মানে আমি এটাই বিষয় হাইলাইট করছি, যখন একটা লোক আত্মবিশ্বাসী থাকে নিজের
বিধানসভা কেন্দ্র বলো বা গোটা রাজ্যের মানুষের প্রতি আত্মবিশ্বাসী থাকে, তখন হয়তো জয় নিয়ে এই যে আত্মবিশ্বাসীর যে হাসিটা সেটা কিন্তু বলেই দেয় যে জয় নিচ্ছে। মানে আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরছে, এটা আমরা আগে থেকেই জানতাম। এখন পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল, মানে সকাল 8টা থেকে যে লাইভ করছি আমরা তুমি আর আমি একসঙ্গে মিলে, এটাই বারবার হাইলাইট করছি পশ্চিমবঙ্গের কথা। বা ত্রিপুরার কথা, উপনির্বাচন যদি আমি দেখি তাহলে উপনির্বাচনে জয় নিশ্চিত ছিল এক প্রকার, খুব স্বাভাবিক, যেখানে যে রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকে সেই রাজ্যের উপনির্বাচনে তার দিকেই ভোটটা যাবে একেবারেই। তো সেই হাসি উনি হাসছেন বিজেপির প্রার্থী। এখন পশ্চিমবঙ্গের দিকে নজর বিজেপির কর্মী সমর্থকরা যারা এতদিন অক্লান্ত পরিশ্রম করেছে পার্টির জন্য, ওরা মাঠে নেমে পড়েছে, বিজয়ের উল্লাস মেতে উঠেছে। এখনো নির্বাচন কমিশন ডিক্লেয়ার দেয়নি পুরোপুরি ভাবে, এখনো গণনা চলছে, প্রায় 10 রাউন্ডের উপর গণনা চলবে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এসে ওনার প্রতিক্রিয়া দিলেন। এখনো সেই অর্থে তৃণমূল সভাপতি, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি সেই অর্থে কোনো প্রতিক্রিয়া এখন আমরা পাইনি। উনি বলেছিলেন 4 তারিখের পর দেখে নেবেন, দিল্লির লোককে দেখে নেবেন, এরকম বললো। যারা যারা প্রচারে এসেছিলেন প্রত্যেককে দেখে নেবেন। হয়তো এটাই গিয়ে দেখো মিনাক্ষী, মানুষ কত দুর্নীতি দেখবে, কত এই যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, কত লোক রাস্তায় দিনের পর দিন দুর্নীতি করে গেছে, দুর্নীতি করে রাস্তায়, দুর্নীতির কারণে লোক রাস্তায় ছিল। তো লোকে এটা কতটা সহ্য করবে, তার উত্তর লোক ভোট বাক্সে দিয়ে দিয়েছে। এটাই মানে জনগণ, সব থেকে বড় কথা এবার অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এবার যদি আমি একটু নজর রাখি, যেখানে ইসিআই সূত্রে যেটা ইলেকশন কমিশনের যে তথ্য অনুযায়ী আমরা যদি বলি, এদিকে শ্রেয়া শশী পিছিয়ে, কলকাতা উত্তরে দুজনে পিছিয়ে রয়েছেন, জোর টেক্কা দিচ্ছেন বিজেপি কে কারা, একটু দেখবো। একটু ইসিআই সূত্রে যে একটা 15 মিনিটে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা উত্তরের 7 কেন্দ্রের মধ্যে 3টিতে এগিয়ে তৃণমূল, 4টি কেন্দ্রে এগিয়ে বিজেপি। কলকাতা উত্তরের 7 কেন্দ্রে এই মুহূর্তের ফলাফল এক নজরে চৌরঙ্গি 10 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। এন্টালি 8 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। বেলেঘাটাতে 6 রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী জোড়াসাঁকো, 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা। শ্যামপুকুর 8 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। মানিকতলা থেকে 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়। কাশীপুর বেলগাছিয়া থেকে 7 রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। একেবারে মিনাক্ষী, আমডাঙ্গা থেকে যদি নজর রাখি আমি, তাহলে তৃণমূলের যিনি প্রার্থী কামিম উনি এগিয়ে রয়েছেন। তৃণমূলের প্রার্থী বারাসাত থেকে সব্যসাচী দত্ত তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছে শঙ্কর চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী। একেবারে হাওড়ার দিকে যদি নজর রাখি, 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 13টিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে 5টি আসনের মধ্যে। হুগলির দিকে নজর যদি রাখি, 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 18টি গণনা সম্পূর্ণ হয়েছে, সেখানেও এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থীরা। প্রত্যেক কটা বিধানসভা কেন্দ্রেই যদি আমি সংখ্যার নিরিখে যাই, তাহলে কিন্তু বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছে। একেবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে মানে আজকের জয়টা বিজেপি মানে এতদিনের 2-3 মাসের যে একটা পরিশ্রম, সেটা হয়তো ফল আজকে পেয়েছে। শুনতে পাচ্ছো প্রাণেশ? একেবারে স্টুডিও থেকে আমরা শুনতে পাচ্ছি, বাইরে কিন্তু রীতিমতো ঢাক ঢোল বাজানো শুরু হয়ে গেছে। একেবারে বিজেপির কর্মী সমর্থক রাজ্যে একেবারে উপনির্বাচন তো রয়েছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে চলেছে, সেই আনন্দে মেতে উঠেছেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। একেবারে বাজি পটকা ফাটিয়ে ওরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। আমরা সেটা শুনতে পাচ্ছি কানে স্টুডিওতে বসে। এবং আবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি, প্রত্যেক কটা জেলায় বাঁকুড়াতে 12টির মধ্যে 12টি পেয়েছে বিজেপি, এরকমটাই তথ্য উঠে আসছে। 12টির মধ্যে 12টি বিজেপি পেয়েছে। পূর্ব বর্ধমানের মধ্যে 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 12টি পেয়েছে বিজেপি, 4টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, লেফট কংগ্রেস 0। পূর্ব বর্ধমানে এরকম, পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখলে বিজেপি 8টি এবং টিএমসি পেয়েছে 1টি আসন। এরকমটাই ফিগার উঠে আসছে। বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা, বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। বীরভূমের দিকে যদি নজর রাখি, বীরভূম বিজেপি 7টি আসনে এগিয়ে রয়েছে, 4টি আসনে তৃণমূল কংগ্রেস। বীরভূম এমন একটি জায়গা যেখানে দুর্নীতি, মারামারি, ভোট আটকে দেওয়া, বীরভূম এমন একটি হট সিট, সে জায়গায় বিজেপির পাল্লা ভারী। মানে ভাবা যায়, মানে প্রত্যেকটা জায়গায়, শহর কলকাতা বাদ দিয়ে
শান্তিপূর্ণভাবে একেবারে। ভোটও হয়েছিল এবং গণনাও একেবারে। কিন্তু শান্তিপূর্ণভাবেই মানে হচ্ছে। হচ্ছে আমরা যদি মানে খেয়াল রাখি যে 5টি রাজ্যের নির্বাচন আর রাজ্যের আমাদের রাজ্যের উপনির্বাচন সেখানেও বিজেপি জয়ী, আর 5টি রাজ্যের যে নির্বাচন এখানেও কিন্তু দুটি জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, বিজেপি। আর পশ্চিমবঙ্গে তো জয়ী হয়ে গেছে। আমরা যদি এখনো ঘোষণা হয়নি, এগিয়ে আছেন মানে পুরো খুব স্বাভাবিক, অনেক 193 তে লিড করছে। হ্যাঁ, লিড করছে, একদম এগিয়ে আছে। এই তার সংখ্যাটা মানে কমবে না। এখন ত্রিপুরা রাজ্যের যারা ওই বাইরে ঢাক ঢোল বাজাচ্ছে, বাজি পটকা ফাটাচ্ছে, তাদের তো ট্রিপল আনন্দ হচ্ছে, ট্রিপল একেবারে। উচ্ছ্বাস একসাথে বেরিয়ে আসছে। নিজের রাজ্যে বিজেপি সরকার, উপনির্বাচনে বিজেপি, পশ্চিম বাংলায় বিজেপি, প্রতিবেশী রাজ্য সেই রাজ্যেও কিন্তু ঠিক বিজেপি জিত হচ্ছে। আজকে কত দিন ধরে, আজকে 2-3 মাস ধরে মীনাক্ষী তোমাকে থামাচ্ছি, পানিহাটি থেকে 10,000 ভোটে এগিয়ে রয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। একেবারে যাকে নিয়ে এত কথা চর্চা, 10,000 ভোটে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ, যে সত্যি একটা কথা বলেনি, বাড়ি বাড়ি গিয়েছে, ডোর টু ডোর গিয়েছে, লোকের কাছে হাত জোর করেছে, আর লোক কেঁদে বেরিয়েছে। লোকে বলছে আপনি জিতবেন, আপনার জয় নিশ্চিত, আমরা আপনাকে জেতাবো। এই গোটা বিষয়টা কিন্তু রত্না দেবনাথের প্রচারে আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। 10,000 ভোটে এগিয়ে রয়েছেন রত্না দেবনাথ। প্রায় কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম, কলকাতাতে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম, 38,683 ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। এমনটাই তথ্য উঠে আসছে পানিহাটিতে 10,000 ভোটে অভয়ার মা। একেবারেই 2021 কথা যদি ধরি আমি, 214টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেয়েছিল 77 আসন। এবার উল্টে গেছে পুরো। তৃণমূল কংগ্রেস পেয়েছে এখন অব্দি 93টি আসন এবং 95টি আসন, এবং বিজেপি পেয়েছে 193টি আসন। সংখ্যা পুরো ঘুরে গেছে। হয়তো তৃণমূল কংগ্রেস এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, আরে আমরা তো ক্ষমতায় আসছি, এবারও আসবো, কাজে দিল না আত্মবিশ্বাসটা। সবসময় আত্মবিশ্বাসের হাসি সবাই হাসে না, এটাই প্রমাণ করে দিল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা পশ্চিম বাংলায়। দেখো, নির্বাচন মানেই তো একটা রাজ্য বা দেশের উন্নতি করা। বিভিন্ন ধরনের মৌলিক চাহিদা থাকে, যারা রাজ্যে বাস করেন বা যারা দেশে বাস করেন, তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু মৌলিক অধিকার রয়েছে। সেই মৌলিক অধিকার যদি সম্পূর্ণভাবে সুস্পষ্টভাবে তারা না পায়, তখনই কিন্তু মোড়টা ঘুরে অন্যদিকে। ভোটাররা বোকা নয়, তারা বুঝে শুনেই তাদের মতদান করেন। এবার ভোট হলে খেলা হবে, একটা শব্দ কিন্তু বলে যে খেলা হবে। হ্যাঁ, খেলা হয়ে গেছে। সেই খেলাতে একজন হারবে, একজন জিতবে। মাঠে ময়দানে নামলে, খেলার মাঠে নামলে হার জিত প্রত্যেকেরই আছে। আর এবার প্রাণেশ তোমাকে বলছি যে এই মুহূর্তে রাজ্যের যারা নেতারা রয়েছেন, সে বিরোধী দলের বলো বা যে শাসনে রয়েছে যে শাসক দল, সেই দলের বলো, প্রত্যেক নেতাদেরই কিন্তু একটা প্রতিক্রিয়া থাকে যে ভোটের এই মুহূর্তে যা রেজাল্ট হয়েছে সেটা নিয়ে কিছু প্রতিক্রিয়া থাকে। কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখে নেব নিউজ নাওয়ের পর্দায় প্রত্যেকটা দলের, যে বিভিন্ন দলের যারা নেতারা যারা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া শুনবো এবং অবশ্যই উল্লাসটাও কিন্তু দেখবো। ধর্মনগর 56 নং উপনির্বাচনে আজকে ফলাফল ঘোষণা হচ্ছে, তো চতুর্থ রাউন্ড শেষে আপনার প্রতিক্রিয়া কি? আমরা প্রথমে বলেছিলাম, আমাদের রাজ্য, জেলা, সমস্ত স্তরের নেতৃত্বরা বলেছেন, আমরা সবাই বলেছি যে এইবারে নির্বাচন ভারতীয় জনতা পার্টি একটা বিশাল ভোটের ব্যবধানে আমাদের বিরোধী দল যারা আছেন ওনাদের সঙ্গে আমাদের বিশাল একটা তফাৎ থাকবে। এবং আপনারা দেখেছেন প্রায় 18 ধর্মনগর 56 নং গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং প্রথমেই নির্বাচক মণ্ডলীর সকলকেই বৈপ্লবী অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। ধর্মনগরে গত 8 বছর ধরে এবং গোটা রাজ্যেই মানুষ নির্বাচনে অংশ নিতে পারেনি স্বাধীনভাবে, কারণ 8 বছরের সংবিধান পদদলিত হয়েছে, গণতন্ত্র বিপন্ন হয়েছে, আইনের শাসন ছিল না। আমরা মানুষের কাছে এই কথাগুলোই বলেছি, আসুন নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। ধর্মনগরে শান্তি ফিরিয়ে আনার জন্য, ধর্মনগরের সার্বিক যে উন্নয়ন তাকে আরও বেগবান করবার জন্য আমরা মানুষকে বলেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করুন। এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না, কিন্তু আপনি আপনার রায়ের মধ্য দিয়ে
একটা পরিবর্তনের যাত্রা শুরু করতে পারে। আমরা সেই কথা বলেছিলাম, মানুষ স্বাধীনভাবে ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং গণনা কার্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেই জন্য নির্বাচনী কাজের সাথে যুক্ত সমস্ত ধরনের আধিকারিক যারা রয়েছেন তাদেরকে যেমন অভিনন্দন জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব কর্মীরা রয়েছেন, যারা অংশ নিয়েছেন এই নির্বাচনী কাজে, আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও এই নির্বাচনের সার্বিক প্রচার নিয়ে গেছেন মানুষের কাছে। আমাদের 24 সালের লোকসভা নির্বাচন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, তার আগে 19-এর লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনকে মজবুত করে শক্তিশালী করে মানুষকে প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছে বা আশা জাগাতে সক্ষম হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে প্রস্তুত। এবং এবারকার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা দেখেছেন যে বাংলায় যেটা ভয়ের পরিবেশ ছিল, যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মধ্যে, সেই ভয়ের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছে বিজেপি, যে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সংগঠিত হবে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের ফলে মানুষ তার মতাধিকার বা ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছে, যা বিগত 50 বছর ধরে প্রায় বামেদের নেতৃত্বে এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষ করতে পারেনি। আজকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যেভাবে নির্বাচন হয়েছে, প্রতিটা অংশের মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার প্রতিটা অংশের মানুষ এক কথায় এক বাক্যে স্বীকার করেছে যে গত 50 বছরেও এই ধরনের সুষ্ঠু নির্বাচন হয়নি। 92-93% প্রথম ধাপে 23 তারিখে এবং 29 তারিখে দ্বিতীয় ধাপে সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। ফলাফল আজকে বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আরো অনেক রাউন্ড বাকি আছে, কিন্তু আর্লি ট্রেন্ড যেটা, বা আজকে প্রায় আমাদের কাউন্টিং মাঝ পর্যায়ে চলে এসছে, বাকি যে সময় রয়েছে তাতে পরিষ্কার যে প্রায় 200-র কাছাকাছি আসন বা তার থেকে বেশি আসন নিয়ে, যেটা অমিত শাহজি বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মোদিজি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, যে 210খানার উপর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবারের মতো বাংলায় সেখানে প্রতিষ্ঠিত হবে। জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলার মানুষের, জয় হবে জাতীয়তাবোধের, জয় হবে আমাদের দেশাত্মবোধের, জয় হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি স্বপ্ন দেখেছিলেন এক ভারত অখণ্ড ভারতে, যিনি বলেছিলেন নেহি চলেগা এক দেশ মে দো বিধান দো নিশান और दो প্রধান, জীবনকে বলিদান দিয়েছিলেন। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারার জয় হবে, ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবোধের চিন্তাধারার জয় হবে। আমি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে একজন কার্যকর্তা হিসাবে বাংলার প্রতিটি অংশের মানুষ যারা এই ভয়মুক্ত পরিবেশে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে বলিষ্ঠ করেছে, সংঘবদ্ধ করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে সরকার গঠনে এগিয়ে এসেছেন, তাদেরকে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজিকে, বাংলার বিরোধী দলনেতা যার নেতৃত্বে বাংলায় বিজেপি লড়াইয়ের ময়দানে ধীরে ধীরে অগ্রসর হয়েছে বিগত কয়েক বছর ধরে, শ্রী শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি এবং পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যকর্তাকে নতমস্তকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই লড়াইয়ের জন্য। প্রত্যেকটা অংশের মানুষ সম্মিলিতভাবে এই লড়াইয়ের মাধ্যমে বাংলায় পরিবর্তন সংগঠিত করেছে, যা ইতিহাস তৈরি হলো বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের মাধ্যমে। উপনির্বাচন আমাদের ধর্মনগরের প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে উপনির্বাচন হয়েছে এবং সেখানেও ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে। এটা ইতিহাস তৈরি হয়েছে এবং আগামী দিনে আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করছি, দাবি করছি যে আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে, আসামে বলুন, সরকার আমাদের আবার গঠিত হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে,
আমাদের পশ্চিমবাংলার কথা বলাই হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, তামিলনাড়ুতে সেখানে ডিএমকে, ইন্ডিয়া জোটের যে শরিক ডিএমকে পর্যদস্ত হয়েছে, সেখানে ভরাডুবি ঘটেছে তাদের ইন্ডিয়া জোটে। সেখানে এআইএডিএমকে যা এনডিএর সঙ্গে রয়েছে ভালো ফলাফল করেছে, এবং নতুন একটা দল তারাও ভালো ফলাফল করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আগামী দিনে এই যে দেশাত্মবোধ এবং সনাতনী চিন্তাধারা মানুষের যে এগিয়ে যাওয়া, সেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষকে আরো শক্তি যোগাবে, সাহস যোগাবে, কনফিডেন্স যোগাবে, এবং আগামী 28 সালের নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরাই পরিশ্রম করেছি এরকম নয়। এবারে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা ছিল, এটা দেশের জনতা বনাম মমতা ছিল। কারণ পশ্চিমবঙ্গ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গিতে আজকের দিনে গুরুত্বপূর্ণ ছিল না, গোটা দেশের সুরক্ষা, শান্তি, অস্মিতার জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যেভাবে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছিল, এই দেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আমরা যারা দেশের নাগরিক, আমাদের অধিকারের ওপর যেভাবে ওপার থেকে অনুপ্রবেশকারীরা এসে ভাগ বসাচ্ছিল, এবং যারা ভারত বিরোধিতা করছে, ওপার থেকে বাংলাদেশের ঘাঁটি থেকে যারা ভারত বিরোধিতা করে যাচ্ছিল, যেভাবে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তাদের জন্য গোটা পশ্চিমবঙ্গের দরজা খুলে দিয়েছিল, তার জন্য এটা খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল আমাদের দেশের সুরক্ষার জন্য আগামী দিন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, এটা দেশের জনতার জয়। এটা পশ্চিমবঙ্গের নির্বাচন এবার তৃণমূল বনাম বিজেপি নয়, এটা ভারত বনাম ভারত বিরোধী শক্তির লড়াই ছিল। আরো বিশেষ করে আমি বলতে চাই, বিগত 15 বছর কাটমানি, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, স্বাভিমান, প্রতিটি জায়গায় যেভাবে দুর্নীতি হয়েছিল পশ্চিমবঙ্গে, তার বিরুদ্ধে এটা আমাদের লড়াই ছিল। মহিলা সুরক্ষা আমরা দেখেছি যে এবার, আমি বলেছিলাম সেদিনও যে এবার মমতার বিরুদ্ধে বাংলার কোটি কোটি অভয়া এবার কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার মহিলাদের সুরক্ষারও প্রশ্ন ছিল, যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় যেভাবে মহিলাদের উপর বর্বরোচিত আক্রমণ বিগত 1 দশকে আমরা দেখলাম, সেই জায়গায় পরিত্রাণ পাওয়া খুব দরকার ছিল। দুর্নীতি, মহিলা সুরক্ষা, আমাদের রাষ্ট্রের সুরক্ষা যেভাবে বিপদগামী হয়ে দাঁড়িয়েছিল, তারই বলবো যে পরিণাম আজকে ভারতীয় জনতা পার্টির এই বিপুল বিশাল জয়। আমি হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করব যারা পশ্চিমবঙ্গের সেই সকল কার্যকর্তাদের, যারা প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা এই লড়াইটা যারা করেছেন। এবং আজকের দিনে আমি নিশ্চিতভাবে তাদেরকেও আমি মনে করতে চাই, তাদেরকেও স্মরণ করতে চাই, প্রায় 300 জনের উপর কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির, যারা হয়তো আজকে সরকারটা দেখে গেলেন না, তাদের আমি আজকের দিনে অনেক আমার কোটি কোটি আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাই। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি, আমার পশ্চিমবঙ্গে যিনি সহপ্রভারীর দায়িত্ব যিনি নির্বাহন করেছেন, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকে, এবং তারা যেভাবে নিরলস ভাবে তারা বাংলাকে যে আজকে পরিশ্রম করে যেভাবে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন, তাদেরকেও আমি হৃদয় থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। প্রতীক্ষার পর যে মানুষ, পশ্চিমবাংলার মানুষ যেটা চাইছিল, আমরা যদি দেখি ভোটের যে ট্রেন্ড এখন অব্দি আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি, তাতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে হতে যাচ্ছে। মোদিজির নেতৃত্বে, মোদিজির যে চিন্তা ভাবনা, মোদিজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় এগিয়ে যাচ্ছে, তাতে প্রমাণিত হয়েছে পশ্চিম
পশ্চিমবাংলাও কেন পিছিয়ে থাকবে? তো পশ্চিমবাংলার মানুষ 90% উপর ভোট প্রদান করে আজকে সেটা প্রমাণিত করেছে যে ভারতীয় জনতা পার্টি মোদিজির পক্ষেই আমাদের এই পশ্চিমবাংলা মানুষ রয়েছে এবং তা পরিণামে আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য রাজ্যগুলিতে যেরকম আসনের ফল কি দেখতে পাচ্ছেন? না, আমি তো আপনাদের মাধ্যমে আসাম, পন্ডিচেরি এবং আমাদের পশ্চিমবাংলার জনগণকে ধন্যবাদ দিতে চাই যে তারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তারা সমর্থন করেছে, সেখানে সরকার অবশ্যম্ভাবী গড়বে। আসামে, পশ্চিমবাংলার পাশাপাশি আসামেও অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে আসছেন, পন্ডিচেরিতেও আমাদের সরকার হতে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের ধর্মনগরে যে বাই ইলেকশন হয়েছে সেখানে যদি আমরা দেখি আমাদের প্রার্থী জহর চক্রবর্তী প্রায় 18,000-এর উপর ভোটে ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ধর্মনগরের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জয়টা, কলকাতার যে জয়টা, এটা কতটুকু কঠিন চ্যালেঞ্জ ছিল আপনাদের পক্ষে? নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল, কারণ সেখানকার মানুষ যে সবচেয়ে বড় জিনিস যেটা যে নির্ভয়ে ভোট দেওয়া, সেটা কোনো সময় পশ্চিমবাংলায় হয়নি। এইবার ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কমিশন বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। মানুষ দীর্ঘদিন ধরে চাইছিল, পশ্চিমবাংলার মানুষ, যে তারা যাতে মন খুলে ভোট দিতে পারে। আর এইবার আমরা ভোটের যে ট্রেন্ড আমরা দেখেছি, প্রায় 90-এর উপর, 90%-এর উপর ভোট পশ্চিমবাংলা হয়েছে। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে এবং বিনা রক্তপাতে, বিনা বাধায় সেখানে ভোট হয়েছে, যাতে মানুষের যে ভোটাধিকার, মানুষের যে ক্ষোভ, মানুষের যে অভিমান, সেই অভিমানটাকে তাদের বহিঃপ্রকাশ করেছেন। তার ট্রেন্ড আমরা এখন যে রেজাল্ট হচ্ছে, রেজাল্টের ট্রেন্ড আমরা সেটা দেখতে পাচ্ছি। বাড়িতে কেউ ছিল না, এইবার ঢুকছে। কোন বার্তা আজকের দিনের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে, বিজেপির যারা এই মুহূর্তে যারা গণনা বিজেপি, কেন্দ্র যারা আঁকড়ে পড়ে রয়েছেন, যারা গণনা কেন্দ্রে আছেন তাদের জন্য যা বার্তা দেওয়া হয়ে গেছে, তারা আমার সহকর্মী, বার্তা তারা আমাকে দেবেন। আর আমি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছি, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। শ্যামাপ্রসাদের বাংলা, আপনি নিজেই বলেছিলেন শ্যামাপ্রসাদের বাংলা, লেট হিম কমপ্লিট, শ্যামাপ্রসাদের দল বিজেপি, তারা কি বাংলায় এবার সত্যি সত্যি ইতিহাস তৈরি করছে? শ্যামাপ্রসাদ, নমস্কার, আবারও স্বাগত আপনাদের। আমি রয়েছি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তে যে তথ্য আমরা পেয়েছি। ভারতের 5 রাজ্যের বিধানসভা নির্বাচন সব সময় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই নির্বাচন শুধু রাজ্য সরকার গঠনের জন্য নয়, বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশেও অনেক সময় নির্ধারণ করে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন, জনসমর্থন যাচাই এবং ভবিষ্যৎ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য এই ভোটকে অত্যন্ত গুরুত্ব দেয়। 5 রাজ্যের বিধানসভা নির্বাচন মানেই উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই। প্রতিটি রাজ্যের আলাদা সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট থাকে, ভোটের ফলাফলও ভিন্ন বার্তা দেয়। তাই এই নির্বাচনকে দেশের রাজনৈতিক মানচিত্র বোঝার অন্যতম বড় মাপকাঠি হিসেবে দেখা হয়। এই বর্তমান তথ্য অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন নির্বাচন কমিশনের যদি আমরা দেখি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে কি দিয়েছে আপডেট, পশ্চিমবঙ্গটা যদি দেখি, বিজেপি কিন্তু 178 আসনে এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 92। কে কি চাইছে, ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন তারা কি চাইছেন, এবার কি তাহলে পরিবর্তন হতে চলেছে বাংলায়? আমরা 5 রাজ্যের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেখানের ফলাফল কিন্তু সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে সেই পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে চলেছে, যেখানে মমতা ব্যানার্জি এত বছর ধরে
মসনদে ছিলেন, সেই বাংলায় দাপটে রাজনীতি করে গেছেন, এবার সেখানে কি পরিবর্তন হতে চলেছে? সেখানে কি তৃণমূল কংগ্রেস কি ভরাডুবি হচ্ছে? বিজেপি কি সেখানে আসীন হচ্ছে নাকি কি চাইছে আসলে পশ্চিমবঙ্গের মানুষ? যারা ভোট দান করেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারা আসলে কি চাইছেন? পরিবর্তন? এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা, আমাদের যদি স্ক্রিনে দেখেন, প্রত্যেকটা তথ্য কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দেখে সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যটা কিন্তু সম্প্রচার করছি। আমরা নিজে গড়ে মন গড়া কোনো ধরনের ফিগার কিন্তু আমরা বসাচ্ছি না। আমরা কিন্তু পুরোটাই নির্বাচন কমিশন দফতরের তরফে যে তথ্য, সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে তথ্য, বিজেপি কিন্তু 178 আর ওয়েস্ট বেঙ্গলে, এবং তৃণমূল কংগ্রেস 92 রয়েছে। বাকি সব তথ্য আমরা কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা বিভিন্ন যারা রাজনীতিবিদরা রয়েছেন, যারা বিভিন্ন প্রচারকরা রয়েছেন, তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরবো। তারা কোনো এক সময় কি বলেছেন, কতটা ভোট পেতে পারে, বা কত পার্সেন্ট ভোট পড়তে পারে, বা কতটা আসনে বিজেপি আসতে পারে, বা কতটা আসনে তৃণমূল কংগ্রেস আসতে পারে, সেটা কিন্তু তথ্য কিন্তু আমরা এর আগেও যেদিন নির্বাচন ছিল, উপনির্বাচন, সেদিনই কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভোটের বিষয়টা তুলেছিলাম, অন্যান্য রাজ্যের যে ভোটের যে নির্বাচনের বিষয়টা, সেটা আমরা তুলেছিলাম, আমরা কথা বলেছিলাম। এবার আজকে ফলাফলের পালা। এই ফলাফলে কি হতে যাচ্ছে আমরা কিন্তু সেটা দেখব। এবার যদি একটু চোখ বলিয়ে নেই সব দিকে, যদি কোন আসনে কিভাবে কতটা এগিয়ে রয়েছে কে, সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আমরা সেই সময়টা তুলে ধরবো আপনাদের সামনে, যে কি হচ্ছে, কোথায় কে কত ভোটে এগিয়ে আছে। যেমন প্রাথমিক যে পর্যায়ে যে অবস্থান, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে অনুযায়ী গণনার এগিয়ে থাকা আসনে কিন্তু ম্যাজিক ফিগার পার করলো বিজেপি। বারবার একই প্রশ্ন, বাংলার মসনদে তাহলে কে বসছে? বাংলার মসনদে কি দিদি বসছেন, নাকি বিজেপি প্রার্থী বসছেন, যাকে মুখ্যমন্ত্রী করা হবে যদি বিজেপি জয়ী হয়? আর এখন পর্যন্ত যে তথ্য, তাতে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি অনেক এগিয়ে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তাদের যে রাজনেতৃত্বরা রয়েছে, যে রাজ্যের যে সরকারের যে নেতৃত্বরা রয়েছে, আমরা বিগত দিনে কিন্তু দেখছি যে ত্রিপুরা থেকে বেশ নেতৃত্বরা কিন্তু এখনো পশ্চিমবঙ্গে রয়ে গেছেন, এখনো কিন্তু চষে বেড়াচ্ছেন, বা ভোটের যেখানে ফলাফল গণনা হচ্ছে এদিকে কিন্তু আশেপাশে রয়ে গেছেন, এবং পুরো চোখ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কি হচ্ছে, ভোট গণনা কি কেমন হচ্ছে, কোন দিকে এগোচ্ছে বা কোন দিকে পিছিয়ে যাচ্ছে, সবকটা বিষয় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তার অফিসে বসে কিন্তু সেই তদারকি করছেন, সব দেখছেন। আমি আবার আসব, আমাদের একজন অতিথি রয়েছেন, তার সাথে আমি ফোনে কথা বলবো, চেষ্টা করব। এই মুহূর্তে আমার যে সহকর্মী, আমি প্রাণেশকে বলবো, প্রাণেশ তুমি বাকি তথ্যটা যদি তুলে ধরো। সকাল থেকে আমরা ছিলাম, গোটা বিষয়টা তুলে ধরছিলাম, তুমিও ছিলে আমার সঙ্গে। যে বিষয়টা প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছিল। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার আমাদের হাতে রয়েছে, সেখানে যদি আমরা প্রত্যক্ষ করি বা নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি, যে সমস্ত প্রার্থীরা ছিল বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, ওনারা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছে, এবং নন্দীগ্রাম থেকে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী থেকে। নন্দীগ্রাম, ভবানীপুর বিশেষ একটা হাইলাইট একটি বিধানসভা কেন্দ্র ছিল, যেখান থেকে নন্দীগ্রাম থেকে মমতা নিজে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। সেখানে উনি হেরে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী এখানে লিড করছে। এখনো পর্যন্ত যে রাউন্ড ফিগার তুমি বললে, 178-এ বিজেপি রয়েছে এবং 92-তে টিএমসি রয়েছে। অন্যান্য দল সিপিআইএম একটি খুব সম্ভবত, এবং কংগ্রেসও একটি বা আদার্স রয়েছে দু একটি ওখানে বিধানসভাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নাকি প্রথম থেকেই ত্রিপুরার দিকে যদি নজর রাখি, ত্রিপুরার যে সমস্ত ত্রিপুরাতে উপনির্বাচন ছিল, সেখানেও আমরা দেখেছি রাজনৈতিক যারা প্রার্থীরা, যে প্রার্থী ছিল সেই প্রার্থীর সমর্থনে
রোড শো, ডোর টু ডোর হয়েছে। সেখানে বিজেপি প্রার্থী জয়ী ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সে জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দিনের পর দিন পশ্চিমবাংলায় পড়েছিল। সেই সঙ্গে বিপ্লব কুমার দেব থেকে শুরু করে দীপক মজুমদার যিনি মেয়র রয়েছেন, প্রত্যেক কটা পাপিয়া দত্ত থেকে শুরু করে প্রত্যেকেই চষে বেরিয়েছেন। শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই ছিল। সেই এফেক্ট কিন্তু 2026 আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। ঠিক ঠিক একদম। এই মুহূর্তে যে আমরা তথ্যটা পেয়েছি ইসিআই এর তরফ থেকে, এর দেওয়া হিসেব অনুযায়ী আছে এআইটিসি পেয়েছে 41.49%, বিজেপি পেয়েছে 44.88% ভোট। এই মুহূর্তে যে গণনার তথ্য অনুযায়ী 12:27 পর্যন্ত যে তথ্য অনুযায়ী বিজেপি এগিয়ে রয়েছে 178 আসনে, তৃণমূল 92 আসনে। এছাড়া হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টি 2টি আসনে এগিয়ে। অন্যদিকে সিপিএম, এআইএসএফ এবং বিজিপিএম অর্থাৎ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একটি করে আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। একেবারে বিনাকি হুগলির দিকে যদি নজর রাখি, সেখানে 18টির মধ্যে 13টিতে বিজেপি এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 3টি আসনে, এবং পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখলে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে বিজেপি 16টির মধ্যে এগিয়ে রয়েছে। সব কটি শহর কলকাতায় যদি আমি ছাড়ি, তাহলে শহরতলি বলো বা প্রত্যন্ত এলাকাগুলিতে, পূর্ব মেদিনীপুর বলো বা মুর্শিদাবাদ বলো, বিভিন্ন জায়গায় একেবারে কালিম্পং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে। আরেকটি বিষয় মীনাক্ষী তোমাকে আমি বলছি, পানিহাটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, অভয়ের মা রত্না দেবনাথ তিনি কিন্তু বিপুল ভোটে, যাকে নিয়ে একেবারে রাজনৈতিক ভাবে জোর চর্চা হয়েছিল। তৃণমূল বলেছিল যে মানে ভোটের রাজনীতি করছে বিজেপি, ইমোশনের রাজনীতি করছে বিজেপি। তো সেই গোটা বিষয়টা কিন্তু এফেক্ট পড়েছে। শেষ হাসি কিন্তু হাসলো রত্না দেবনাথ। আশা করতে পারছি রত্না দেবনাথ এবার মেয়ের যে বিচারের জন্য বিজেপিতে এসছে হয়তো পাবে। বিজেপির যে মূল ফান্ডা ছিল দুর্নীতিমুক্ত রাজ্য করা, একেবারে তৃণমূলের যে সমস্ত দুর্নীতি ছিল সবকটাকে সবার সামনে জনসমক্ষে তুলে ধরবে, গোটা বিষয়টা ওরা আলোচনা করবে। তো এটা পূর্ব বর্ধমানের দিকে যদি নজর রাখি মীনাক্ষী, তাহলে 16টির মধ্যে তোমার বিজেপি পেয়েছে 9টি আসন এবং টিএমসি সে জায়গায় 0 আসন পেয়েছে। একেবারে পঞ্চম রাউন্ড শেষে খড়গপুর গ্রামীণে এগিয়ে টিএমসি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছে মীনাক্ষী। এটা বিষয়টা বেহালাতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। একেবারে বিজেপির যিনি প্রার্থী রাজ চক্রবর্তী রয়েছেন, উনি পিছিয়ে রয়েছেন। প্রায় এক প্রকার হার নিশ্চিত রাজ চক্রবর্তীর, এমনটাই বিজেপির ইন্দ্রনীল খা এগিয়ে রয়েছে বিজেপির থেকে। একেবারে অগ্নিমিত্রা পল রয়েছে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, অগ্নিমিত্রা পল। তারপর রূপা গাঙ্গুলি রয়েছেন এগিয়ে, যাকে নিয়ে বিতর্কের একেবারে শেষ ছিল না সকাল থেকে বলছি। কালিম্পংয়ে 1টি বিধানসভা কেন্দ্র ছিল, সেখানে 1টির মধ্যে বিজেপি 1টি পেয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 190 এর কাছাকাছি বিজেপির রাউন্ড ফিগার রয়েছে বিধানসভা কেন্দ্র থেকে, মানে বিভিন্ন জায়গায় যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানে 293 মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন বলুন বা কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কালীঘাটের যে বিষয় যে রয়েছে, কালীঘাটে কিন্তু যেখানে মমতা ব্যানার্জির নিজস্ব বাসভবন রয়েছে কালীঘাট, সেখানে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে উঠেছেন। কাল থেকে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রার্থীরা রয়েছে বিজেপির বলুন, কংগ্রেসের বলুন বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় বলছিল, নিজেদের মতো করে প্রতিক্রিয়া দিচ্ছিল। সেই জায়গায় প্রতিক্রিয়া দেওয়ার পর একটা বিষয় উঠে আসছিল, প্রত্যেকেই আত্মবিশ্বাসী ছিল নিজের জয় নিয়ে। একেবারে শ্রেয়া পান্ডে যিনি ছিলেন, শ্রেয়া পান্ডে বরাবর পিছিয়ে ছিল। এখন এই মুহূর্তে যে রাউন্ড ফিগার উঠে আসছে সেখানটায় শ্রেয়া পান্ডে যিনি তৃণমূলের প্রার্থী, শ্রেয়া পান্ডে কিন্তু ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন। একেবারে রূপা গাঙ্গুলি যিনি বিজেপির প্রার্থী রয়েছেন, তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে এগিয়ে রয়েছেন, সে জায়গায় শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। আরেকটি বিষয়, নন্দীগ্রাম থেকে যিনি এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে মীনাক্ষী, আমি এই মুহূর্তে কথা বলবো যিনি পশ্চিমবঙ্গে কিন্তু ছড়িয়ে বেরিয়েছেন, একদম চষে বেরিয়েছেন বিজেপির প্রচারক হিসেবে। ত্রিপুরা থেকে গিয়েছিলেন টিটিডিসির যিনি চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ। দাদা আপনাকে স্বাগত।
হ্যাঁ, আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম, আমরা ত্রিপুরা রাজ্যে যখন উপনির্বাচন চলছিল সেদিন আমি আপনার সঙ্গে একটু কথা বলেছিলাম কলকাতার রাজনীতি বিষয়ে বা নির্বাচন যে আসছে এই বিষয়ে। আপনি সেখানে প্রচারক হিসেবে ছিলেন, তো তখন আপনি বলেছিলেন যে 176 থেকে 77 বিজেপি আসন পেতে পারে। এখনের যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু সত্যি সত্যি আপনার কথায় গিয়ে ঠেকেছে, কি বলবেন? প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শক মন্ডলীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণভূমিতে বিজেপির সরকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনারা আমার সঙ্গে সত্যি আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন যখন আমি কলকাতায় ছিলাম, পশ্চিমবঙ্গে ছিলাম। আমরা বিভিন্ন জায়গায় আমরা যতটুকু ওই সময়ে যতটুকু বুঝতে পেরেছিলাম, যতটুকু দেখতে পেয়েছিলাম, সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম এবং যা শেয়ার করেছিলাম তা বাস্তবায়িত হলো। তার জন্য আজকে সত্যি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি এবং ভীষণ আনন্দিত হচ্ছি। আপনার যে সেই মানে বলা সেই প্রচারে আপনারা যখন ছিলেন তখনই মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন এলাকায় গিয়ে যে সাড়াটা পেয়েছিলেন, সেই হিসেবে আপনারা প্রত্যেকে মিলে বসে হয়তোবা আলাপ আলোচনা করে এই ফিগারটা আপনি আমাদের জানিয়েছিলেন। এবার সেই ফিগারে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে, কিন্তু ভবানীপুরের দিকে তো একটু চোখ রয়েছে সবারই, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই জায়গাতে কিন্তু এখন মমতা ব্যানার্জি মোটামুটি এগিয়ে রয়েছেন। সেটা কি বলবেন? আদৌ কি সেই এগিয়ে থাকবেন নাকি ভরাডুবি হবে? দেখুন, ভবানীপুরের বিষয়টা মানে আমি যতটুকু এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত যতটুকু আমরা টিভি পর্দায় দেখতে পেয়েছি, তাতে এখানে এখন আরো যতগুলি রাউন্ড বাকি রয়ে গেছে সেই রাউন্ডগুলিতে শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন উনি এগিয়ে যাবেন, কারণ ওই বাকি রাউন্ডগুলিতে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতেই মানে বাকি রাউন্ডগুলি গণনা হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস স্পষ্ট এবার যে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পূর্ণভাবে একটা পোলারাইজড হয়েছে, এটার মধ্যে আর কোনো সন্দেহ নেই। এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে একটি ভয়মুক্ত, দীর্ঘদিন পরে এই একটি ভয়মুক্ত পরিবেশে ভরসা পেয়ে এবার ভোট দিতে পেরেছেন। তার জন্য ভারতের নির্বাচন কমিশনকে অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এবং নির্বাচন কমিশন, ভারতবর্ষের নির্বাচন কমিশন এই বছর যেভাবে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করেছেন সেটা ছিল সত্যি ঐতিহাসিক এবং এতে করে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ভীষণভাবে একটি ভরসা পেয়েছেন, ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পেরেছেন। তা আপনারা লক্ষ্য করেছেন যে শতাংশের হিসাবে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে এই প্রথমবার 93% উপরে ভোট চলেছে। অপরদিকে এই রাজ্যে এই দীর্ঘ 15 বছর, তার আগে বামফ্রন্টের 35-34 বছর এই অপশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছেন। এখানে যুবকদের কর্মসংস্থান ছিল না, চরম দুর্নীতি চরম আকার নিয়েছিল, স্বৈরাচারী চরম আকার নিয়েছিল, মহিলাদের সুরক্ষার কোনো বিষয় ছিল না। আরজিকর থেকে শুরু করে আপনার বিভিন্ন ল কলেজ, বিভিন্ন জায়গায় কিভাবে ছাত্রীরা ধর্ষণ হয়েছে, মহিলারা ধর্ষণ হয়েছে, জেহাদিরা কিভাবে দাপিয়ে বেরিয়েছে এবং ভারতবর্ষের যে বিভিন্ন বিচার ব্যবস্থা, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশনকে কিভাবে মানে বিচার ব্যবস্থাকে মান্যতা না দিয়ে কিভাবে মমতা ব্যানার্জি অপমান করেছে, কিভাবে রাজ্যে শিল্পকে তাড়িয়ে দিয়েছে, কিভাবে এবার তুষণের রাজনীতি করেছে, সবগুলি বিষয় মানুষের মধ্যে তুষানুলের মতো জ্বলছিল। মানুষ সুযোগ পেয়েছে, তার মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে এবং তার মধ্য দিয়ে জনগণের যে মতামত প্রকাশ করার যে সুযোগ এবার পেয়েছে, তার মধ্য দিয়ে এবার পরিবর্তন
একদম মানে অবিস্মরণীয় ছিল এবং সেটাই বাস্তবায়িত হয়েছে। যে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির শেকড়টা শক্ত করে ধরেছিল সেই নন্দীগ্রাম থেকে, আর সেই নন্দীগ্রামে এবার হেলে আছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বললামই তো আপনাকে যে সারা রাজ্যে শুধু নন্দীগ্রাম ভবানীপুর বলে কথা নয়, সারা পশ্চিমবঙ্গবাসী অতিষ্ঠ হয়ে গেছেন। বিশেষ করে বিগত মানে 15 বছরের অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই সুযোগ হচ্ছিল না। বিভিন্ন সময়ে এই যে নির্বাচন হতো, সেই নির্বাচনগুলি প্রহসনে পরিণত হতো, প্রকৃত জনমত সেখানে প্রকাশ করার সুযোগ থাকতো না। আর থাকতো না বলেই বারবার মমতা ব্যানার্জি 3বার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এই বছর ভারতের নির্বাচন কমিশন এমন ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে মানুষ একটি আস্থা পেয়েছে, মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করার জন্য একটি পরিবেশ পেয়েছে বলেই সেখানে তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পেয়েছে। এবং মানুষের যে জনরোষ, মানুষ যে দীর্ঘদিন ধরে পরিবর্তন চেয়েছিলেন, সেটা এইবার বাস্তবায়িত হয়েছে। আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। ইভেন এই মুহূর্তে আমি স্টুডিও থেকে শুনতে পাচ্ছি যে আমাদের রাজ্যেও কিন্তু বাজি ফাটানো শুরু হয়ে গেছে, আনন্দ উল্লাস কিন্তু এখনই শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে এসআইআর যে এতগুলো নাম কাটা গেল, সেই মানে ভোটের ইয়েতে কি এটা প্রভাব ফেলেছে নাকি? না দেখুন, এসআইআর একটা মানে এটা কোনো নতুন কিছু নয়। আপনারা জানেন যে এসআইআর আমাদের ভারতবর্ষে প্রথমবার হয়েছে তা তো নয়। এসআইআর এর এফেক্ট হয়েছে কি হয়েছে না সেটার চুলচেরা বিশ্লেষণ এখনো সামনে পড়ার মানে আমরা অন্তত যেটা মানে প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি, এসআইআর নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছিলেন। কেউ বলছিলেন যে হিন্দুদেরও একটা বড় মাত্রায়, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট থেকে বঞ্চিত হবেন, তারা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু বাস্তবে আমরা যদি দেখি, নদিয়া ডিস্ট্রিক্টে সবচেয়ে ভালো রেজাল্ট হয়েছে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, এবং তারা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখেছেন, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদেরকেই জয়ী করেছেন, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সঙ্গেই রয়েছেন। তাই এসআইআর এর যে বিষয়, যেটা এটা তো নির্বাচন কমিশন, এটা তো ভারতীয় জনতা পার্টি করেননি, সেটা নির্বাচন কমিশন একটা স্ট্যাচুটরি বডি, সেটা আমাদের দেশে একটা মানে সিস্টেম অনুসারে বিভিন্ন সময় হয়ে থাকে। প্রশ্নটা আসলে আপনাকে এই জন্য করা হয়েছে যে এসআইআর এ অনেক লোকের নাম কিন্তু বাদ গেছে সেই তালিকা থেকে, তাই জন্যই কি তৃণমূলের ভোট ব্যাংক কমে গেল? না, একটা তো আংশিক হলো সত্যি যে আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে মমতা ব্যানার্জির সরকার বিগত দিনে যেভাবে ভোটের রাজনীতি করেছেন, সেটা এবার করতে পারেননি এসআইআর এর কারণে। তো এটা বলতে কোনো অসুবিধা নেই যে এসআইআর এ আমাদের অনুপ্রবেশকারী হিসেবে যারা ছিলেন, যারা অবৈধ নাগরিক ছিলেন, তাদের যারা মৃত ভোটারকে মানে ভুতুরে ভোটারদেরকে মানে সামনে হয়ে তারা ভোটে অংশগ্রহণ করতেন, মারা গেছেন 20 বছর 15 বছর আগে, অথচ তাদের ভোট হয়ে যেত। এই যে একটা সংস্কৃতি পশ্চিমবঙ্গে ছিল, সেটা এসআইআর এর কারণেই, এসআইআর এর কারণে এবং নির্বাচন কমিশনের সুষ্ঠু পদক্ষেপের কারণে এই বছর এটা সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্যই আমি আপনাকে এই প্রশ্নটা করলাম, আমি জানতে চাইলাম। আচ্ছা, আপনার অনুভূতির কথা বলুন, এই মুহূর্তে যে রেজাল্ট রয়েছে আপনার অনুভূতির কথা আমাদের জানান। এতক্ষণ কথা বলছিলাম টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষের সাথে। তিনি কিন্তু বিজেপির হয়ে প্রচারক হিসেবে পশ্চিমবঙ্গে গেছিলেন এবং বিভিন্ন অনেকটা সময় ওখানে থেকেছেন এবং প্রচার করেছেন, চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেছেন। তার সাথে এতক্ষণ কথা বলছিলাম, তিনি তার ব্যক্তিগত যা মন্তব্য তিনি তুলে ধরলেন। এতক্ষণে যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে রয়েছে, বিজেপির 173, পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, টিএমসিতে রয়েছে 85, সিপিআইএম 1 আর আদার্স 3 রয়েছে। আসামের দিকে কিন্তু বিজেপি এবার মনে হয় আবারও সেই আসন জয়, কেন্দ্র জয় হবেন বা আসামে বিজেপি রাজত্ব করবেন, আবার হেমন্ত বিশ্ব শর্মা হয়তো বা আবার আসনে অধিষ্ঠিত হবেন। এখন আমি আবার চলে যাব আমার সহযোদ্ধা প্রাণেশের কাছে। একেবারে মীনাক্ষী, তখন থেকে তুমি বলছিলে, কথা বললেন ওনার সঙ্গে যিনি প্রচারক ছিলেন, তারপর যে বিষয়টা উঠে আসছে মীনাক্ষী, সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করতে পারছি,
বিজেপির যে সমস্ত প্রার্থীরা ছিল প্রত্যেকেই বিভিন্ন জায়গায় এগিয়ে রয়েছে এবং দেবাশিস কুমার যিনি রয়েছেন, দেবলীনা কুমার যিনি অভিনেত্রী রয়েছেন, ওনার বাবা একজন হেভিওয়েট তৃণমূলের মুখপাত্র ছিলেন, মুখ ছিলেন তৃণমূলের, সেই জায়গা নিজের জায়গা থেকে উনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। দেবলীনা কুমার আমরা প্রত্যেকেই জানি একজন অভিনেত্রীর বাবা দেবাশিস কুমার একজন হেভিওয়েট তৃণমূলের যিনি প্রার্থী ছিল এবারে। গত 3 বছরের বিধানসভা নির্বাচনে, মানে গত 3বার যে বিধানসভা নির্বাচন হয়েছে প্রত্যেকবার উনি জিতেছেন বিপুল ভোটে। এবারে কিন্তু সংখ্যাটা পুরো উল্টে গেল। শুধু দেবাশিস কুমারের ক্ষেত্রেই নয়, যে সমস্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা ছিল, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে প্রায় হারার মুখে হাঁটতে বসেছেন। ভবানীপুরে এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে প্রায় 9000-এর বেশি ভোট উনি লিড করছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতে আছেন, ভবানীপুরে পিছিয়ে রয়েছেন। একেবারে রাজারহাট থেকে অদিতি মুন্সি উনি পিছিয়ে রয়েছেন। প্রথমবার দুটো রাউন্ডের পরে আমরা যেটা প্রত্যক্ষ করলাম সে জায়গায় উনি এগিয়ে ছিল, এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে তখন পিছিয়ে রয়েছেন। একেবারে মীনাক্ষী মুখার্জি যিনি সিপিআইএম এর একেবারে মুখ যাকে বলা যায়, মাঠে ঘাটে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখার্জিকে। প্রতি মুহূর্তে সিপিআইএম এর যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল প্রত্যেক লোককে নিয়ে উনি মাঠে চষে বেরিয়েছিলেন, সে জায়গায় আত্মবিশ্বাসী ছিলেন নিজের জয় নিয়ে। কিন্তু এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে সে জায়গায় দাঁড়িয়ে বলা চলে মীনাক্ষী মুখার্জি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন অনেকটা। একেবারে মানে যে ফিগারটা, মানে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন, যে ফিগারটা উঠে আসছে সোনারপুর দক্ষিণ থেকে রূপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন। রূপা গাঙ্গুলিকে নিয়ে বহু ট্রোল হয়েছে। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন থেকে ভোট নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে, তখন থেকে কিন্তু আমরা একটা জিনিস প্রত্যক্ষ করতে পেরেছিলাম, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল বা বিগত দিনগুলোতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে সমস্ত চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, সে জায়গায় বোমাবাজি, হত্যা, গুলিকাণ্ড, হুজ্জুতি প্রত্যেকটা বিষয় প্রত্যক্ষ করতে পেরেছি। কিন্তু এইবারের চিত্র সম্পূর্ণটা ভিন্ন ছিল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট নির্বাচন করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে। এসআইআর এর যে বিষয়টা আমার সহকর্মী মীনাক্ষী তুলেছিল, আমাদের যিনি গেস্ট ছিলেন ওনাকেও প্রশ্নটা করা হয়েছে। এসআইআর এ প্রায় 90 লক্ষ লোকের নাম বাদ পড়েছে। এসআইআর একটা ফ্যাক্টর রয়েছে। সেই সঙ্গে 15 বছরের একটি সরকার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছিল 15 বছর ধরে পশ্চিমবাংলায়, সেই সরকারের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, চাকরি দুর্নীতি থেকে শুরু করে কটা দুর্নীতি বলবো, প্রত্যেকটা কয়লা দুর্নীতি, গরু চুরি, শিক্ষা ক্ষেত্রে চুরি, শিক্ষার দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রী, শিক্ষামন্ত্রী জেলে ছিলেন, হালে উনি বেরিয়েছেন। একটা রাজ্যে যখন এত দুর্নীতি জর্জরিত হয়ে যায়, সে জায়গায় দাঁড়িয়ে মানুষ পরিবর্তন চাইবে, এটা খুব স্বাভাবিক। মানুষ যখন তিতিবিরক্ত হয়ে যায় তখন পরিবর্তনের ডাক দেয়। এবার আশা করতে পারছি বা বলাই বাহুল্য, প্রথমবারের মতো পশ্চিম বাংলায় ক্ষমতা আসতে চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার। বিপুল সংখ্যক ভোট নিয়ে ওরা ক্ষমতায় আসতে চলেছে, এমনটা ইঙ্গিত এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। প্রায় 1টা বাজে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যে ফিগার উঠে আসছে, প্রায় 190-এর গন্ডি পেরিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। টিএমসি ইতিমধ্যেই 91টি আসন আটকে আছে, লেফট অর্থাৎ সিপিআইএম 2টি আসন এবং কংগ্রেস 1টি, এবং আদার্স রয়েছে 2টি আসন। একেবারে সকাল থেকে যে ফিগারটা, একেবারে ব্যালট পেপার থেকে শুরু করে একেবারে ইভিএম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকে এগিয়েছিল। জয় নিশ্চিত এখনো বলা যায়। এখন আরো ফিগারটা কতটা চেঞ্জ হবে, এই মুহূর্তে যে ফিগার এতটা তো চেঞ্জ হবে না। বিজেপি তো আর একেবারে উল্টো যাবে না, 90 আসনে তো আর আসবে না, বা তৃণমূলের জায়গাটা বিজেপি নিতে পারবে না। হয়তো কিছু আসন সংখ্যা এদিক সেদিক হবে, এটাই হবে সময়ের ব্যবধানে যা ফিগার আমাদের সামনে উঠে আসে সেই ফিগারটি। পশ্চিমবঙ্গের দিকে নজর ছিল গোটা দেশের, কারণ একের পর এক প্রতিপক্ষ, শাসক দল প্রত্যেকের কাছে যে সমস্ত ইস্যুগুলো দাঁড় করিয়েছিল জনসাধারণের সামনে, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছিল, বেকার ভাতা 1500 টাকা দিয়েছে, কোনো কিছুই কাজে দেয়নি। আমরা বিভিন্ন বিষয় আমরা দেখেছিলাম সেখানে ভোটের আগে
যুব সমাজ ফ্যাক্টর থাকে প্রতিটা রাজ্যে, প্রতিটি ভোটের ক্ষেত্রে যুব সমাজ সব থেকে বড় একটি ফ্যাক্টর। যুব সমাজের মুখে একটি কথা ছিল, আমাদের কর্মসংস্থান দিন, আমাদের চাকুরি দিন। 1,500 টাকা ভাতা দিয়ে পেট চলে না আজকের দিনে দাঁড়িয়ে। লক্ষ্মীর ভান্ডার যারা নিয়েছেন 3,000 টাকা বিজেপি বলল করে দেবে, অন্য অন্নপূর্ণা ভান্ডার কিছু একটা নাম দিয়েছে বিজেপি বলল করে দেবে, কর্মসংস্থান দেবে। বহিরাজ্যের যে সমস্ত টাটার মতো গ্রুপ বা অন্যান্য নামি দামি যে সমস্ত কোম্পানিগুলো ছিল প্রত্যেকটা কোম্পানিকে রাজ্যে আনবে, এটা বিজেপির মূল বিষয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি মমতা ব্যানার্জি এতটা আত্মবিশ্বাসী ছিল জয় নিয়ে, তাহলে এরকম গোহারা কেন হারলেন? নিশ্চয়ই কারণ রয়েছে। দুর্নীতি একটা বড় ফ্যাক্টর। দুর্নীতি এতটা করেছে, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি। রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে বহু বছর ছিলেন, হালে বেরিয়েছেন, আগেও বললাম। সেই ক্ষেত্রে দুর্নীতি, চাকুরির দুর্নীতি, এক লাফে প্রচুর লোকের চাকরি চলে গেছে। কেন? 2 নম্বরই করে চাকরি দিয়েছে, টাকা খেয়েছে, প্রোটোকল মানেনি, যে সমস্ত গাইডলাইন থাকে সেটা মানেনি, এই জন্যই চাকরি চলে গেছে। আমরা দেখেছি বহু লোক রাস্তায় পড়েছিল, তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল সেখানে যাননি। কেন যাননি? কি মুখ নিয়ে যাবে সেখানটায়? ওদের জন্যই তো চাকরি গিয়েছে। লোকে থালা নিয়ে রাস্তায় ছিল, হয় ভাত দিন, নহলে আমাদেরকে মেরে ফেলুন। এরকম জায়গা থেকে পরিবর্তন কোথাও গিয়ে প্রয়োজন ছিল। সে জায়গায় বিজেপি আত্মবিশ্বাসী ছিল, তারপর তৃণমূল নিজের বিষয়টা নিয়ে আত্মবিশ্বাসী ছিল। আমার সহকর্মী মীনাক্ষী আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে, বাকি বিষয়টা ও দেখবে। নমস্কার, আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন স্যার অ্যাডভোকেট জেনারেল, যিনি ত্রিপুরার রয়েছিলেন, শ্রী সিদ্ধার্থ শঙ্কর বাবু। আপনাকে স্বাগত স্যার। নমস্কার স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আমাকে শুনতে পাচ্ছেন না? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর একটু পিছিয়ে বসলে আরো সুন্দর দেখা যাবে। এই তো এখন ভালো দেখাচ্ছে। আপনার সাথে কথা হয়েছিল আমার এর আগেও, আপনার সাথে যখন কথোপকথন হয়েছিল তখন জিজ্ঞেস করেছিলাম যে পশ্চিমবঙ্গ বা আসাম কেমন রেজাল্ট করতে পারে, কে এগিয়ে যেতে পারে বা কে পিছিয়ে যেতে পারে। এই কথাটা কিন্তু আপনি ভীষণ আশাবাদী ছিলেন যে পশ্চিমবঙ্গেও মুখ হাসি ফুটিয়ে পদ্ম ফুল ফুটবে, আর আসামেও কিন্তু সেরকম যেমনটা আছে তেমনটাই হবে আপনি বলেছিলেন। কেমন লাগছে বলুন? কিছুই লাগছে না, কারণ এই ভোটে কোনো চমক নেই, বুঝলেন? আসামে কি হবে, আসামে যে কোনো মানুষ গেলে বুঝতে পারতো, পূর্ব নির্ধারিত। বাংলায় যদি আপনি একটু কান পাতেন তাহলেই গত এক সপ্তাহে পরিষ্কার ছিল কে জিতবে। কারণ টিএমসির বুথ দখলের পরিকল্পনা, পুলিশ এসে ওসব ভেস্তে দেওয়া, ওসব থেকেই বোঝা গেছে যে ভোটের ট্রেন্ডটা কোন দিকে। বিজেপির দেখুন, বিজেপির এমন একটা অবস্থান পশ্চিমবঙ্গে, মানুষ বিজেপিকে ভোট দিতে চাইছে, কিন্তু বিজেপির কিন্তু সাংগঠনিক ক্ষমতা তৃণমূলের চাইতে পিছিয়ে। কিন্তু তার ফলেও কিন্তু ভোটাররা পিছিয়ে থাকেননি, ভোটাররা এসছেন। আমি এবারে পশ্চিমবঙ্গের এই জয়টা আমি বলবো জনগণের জয়, আমাদের গণতন্ত্রের জয়, এবং তার চেয়েও উপরে ইলেকশন কমিশনের জয়। দেখুন, গত কয়েক বছর ধরেই দেখা গেছে যত আবাসিক সংস্থাগুলো আছে ওইগুলোতে প্রচুর পরিমাণ ভোট থাকে, 1,000, 1,500, 2,000 করে ভোট থাকে এক একটা আবাসিক সংস্থাতে। ওগুলোতে ভোট খুব কম পড়েছিল। এবং এবার কলকাতা এবং যত মেট্রোপলিটন আবাসিক সংস্থা আছে ওখানে নির্বাচন কমিশনার পোলিং বুথ দিয়েছে। এর একটা খুব বড় সংখ্যক ভোট কিন্তু
এসেছি অনেক, এবার মোরা আসবো ভোটের দিনে ছাপ্পারি কি চলবে না তো। अपने राज्यों को ले जाएगा। साथ में 5 राज्यों में एनडीए के मुख्यमंत्री, ऐसे एनडीए विकसित भारत 2047 की तरफ अग्रसर होते जा रहा है। आदरणीय प्रधानमंत्री जी और आदरणीय राष्ट्रीय अध्यक्ष जी डॉक्टर मुखर्जी और दीनदयाल जी की प्रतिमा को पुष्पांजलि करते हुए देश की जनता को धन्यवाद करने के लिए जल्द ही यहां सामने आ रहे हैं। জনতা পড়ছে ধুকে ধুকে আলো মেঘের ছায়া দেখছি বাংলার বুকে ভয়ের চোটে আমজনতা পড়ছে ধুকে ধুকে শিক্ষার মান নিম্নগামী আইন সর্বশেষে এটা রাষ্ট্রের জ্বালায় যুবক পালায় অন্যদেশে পায় পায় থাকছে খেলা নাগরিক অধিকার তাই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার পাল্টানো দরকার চাই বিজেপি সরকার 26,000 চাকরি গেল যোগ্য পায় না বিচার কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার মাঠের তলায় লুকিয়ে রাখা हमारे लाडले प्रधानमंत्री जी বোঝাতে হবে সইব না मोदी जी आगे बढ़ो, मोदी जी आगे बढ़ो, मोदी जी आगे बढ़ो, नितिन जी आगे बढ़ो। आदरणीय मोदी जी को पुष्पमाला पहनाकर इस बड़ी जीत के लिए हम देश की जनता की ओर से उनको धन्यवाद करेंगे। ये है भारतीय जनता पार्टी। राष्ट्रीय अध्यक्ष बनने के बाद पहला चुनाव जो हुआ वह राष्ट्रीय अध्यक्ष के मार्गदर्शन में जीता। इससे आदरणीय प्रधानमंत्री जी ने उनको दी हुई माला हमारे अध्यक्ष जी को दी है। ये भारतीय जनता पार्टी की संस्कृति है। जैसे यहाँ हम सबने आदरणीय प्रधानमंत्री का स्वागत किया, वैसे पश्चिम बंगाल की जनता की ओर से कबीर चट्टोपाध्याय और अंजलि भट्टाचार्य 16 दुर्गा माता की प्रतिमा आदरणीय प्रधानमंत्री जी को भेंट करेंगे।
যার চাকরি গেল যোগ্য পায় না বিচার কয়লা বালি গরু ऐसे ही आसाम की जनता की ओर से अनुराग कालिता और श्रीमती बेबी देवी मां कामाख्या माता की प्रतिमा आदरणीय प्रधानमंत्री जी को सुपुर्द करेंगे, भेंट करेंगे। भारत माता की 20 जनवरी को आदरणीय नितिन नवीन जी राष्ट्रीय अध्यक्ष पद का उन्होंने भार स्वीकारा और आज 4 मई उनके अध्यक्ष बनने के बाद पहले 5 राज्यों के चुनाव हमने लड़े और इतनी बड़ी जीत आज हमने हासिल की है। इनकी अध्यक्षता में पार्टी को जो ऊर्जा मिली उससे आज जीत प्राप्त की है। ऐसे हमारे राष्ट्रीय अध्यक्ष जी को मैं आप सबको संबोधित करने के लिए आमंत्रित करता हूं। भारत माता की, भारत माता की, भारतीय जनता पार्टी जिंदाबाद, भारतीय जनता पार्टी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। आज हम सभी आज यहां पर उपस्थित हुए हैं और एक ऐतिहासिक क्षण है हम सभी के लिए। सब सर्वप्रथम जय मां कामाख्या, जय मां काली, जय मां भारती। आज 5 राज्यों के विधानसभा के चुनाव के संपन्न के बाद जो ऐतिहासिक समर्थन हमारे देवतुल्य जनता ने, भारत की यशस्वी जनता ने इन 5 राज्यों में जो हमें समर्थन दिया है, उसके लिए मैं हृदय की गहराई से उन तमाम 5 राज्य के लोगों को अभिनंदन करता हूं कि आपने हमारे नेतृत्व के प्रति, भाजपा और एनडीए के प्रति अपना विश्वास व्यक्त किया है। मित्रों, आज 4 जून का दिन है, नतीजे आए हैं और ये नतीजे 4 मई का दिन है और नतीजे आए हैं, लेकिन मैं 4 जून 2024 को भी आपको याद कराना चाहता हूं। जनता के मन में हमारे नेतृत्वकर्ता को जो समर्थन और जो विश्वास दिया था, उसमें कहीं ना कहीं उनके मन में एक कसक रह गई थी। और आज जब 4 मई को प्रचंड बहुमत, प्रचंड जीत अगर दी है, तो 2024 की उस कसक को पूरा किया है। और उसके बाद के हुए चुनाव में 2024 के बाद जब जब चुनाव हुए, हर राज्यों में भारतीय जनता पार्टी को प्रचंड जीत देने का काम किया, नरेंद्र मोदी के नेतृत्व के प्रति आस्था व्यक्त की, विश्वास व्यक्त किया है। और आज जब पश्चिम बंगाल, असम, पुडुचेरी, इन तीनों राज्यों के जो चुनाव के परिणाम आए हैं, उन परिणामों ने यह स्पष्ट किया कि आज देश की जनता का अटूट विश्वास, देश की जनता का अटूट समर्थन हमारे नेता, हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी के प्रति है। मैं देश की जनता को इसके लिए आभार व्यक्त करता हूं। लेकिन साथ ही साथ दक्षिण भारत में भी जिस प्रकार से सशक्त उपस्थिति हमारी पार्टी को मिली है, आने वाले समय में दक्षिण भारत भी भाजपा के कमल से खिलेगा। हम आज के इस चुनाव परिणाम के बाद अपने सभी कार्यकर्ताओं को, अपने शीर्ष नेतृत्व को, जिन्होंने अथक परिश्रम किया, और आज उनके अथक परिश्रम का, हमारे कार्यकर्ताओं के परिश्रम का परिणाम है कि उनकी तपस्या रंग लाई और आज भारतीय जनता पार्टी को एक प्रचंड जीत मिली है। मित्रों, ये जीत काफी संघर्षों के बाद, हम कह सकते हैं कि वर्षों तक वामपंथ के पूरे पश्चिम बंगाल को जिस प्रकार से हिंसक वातावरण में तृणमूल की सरकार ने जिस प्रकार से तानाशाही रवैये में
वहां की जनता को रखा था। एक पूरा भय का वातावरण वहां के लोगों के बीच में बना हुआ था। आज हमारे कार्यकर्ताओं ने जो प्राणों की आहुति दी, जो बलिदान दिया, और हम कह सकते हैं हमारे माताओं और बहनों ने जो पुत्र और पति को खोया, आज उन सब को मैं नमन करता हूं और उन सब के समर्पण को अभिनंदन करता हूं। और मैं मानता हूं कि माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में जिस प्रकार से उस भय के वातावरण से नरेंद्र मोदी के भरोसे के वातावरण में जनता आई है, हम स्पष्ट रूप से अपने नेतृत्वकर्ता का अभिनंदन करते हैं। मित्रों, पूरे देश में लोग कहते हैं चुनाव के समय में कि एंटी इनकम्बेंसी होता है, लेकिन मैं मानता हूं भारतीय जनता पार्टी की सरकारों का और नरेंद्र मोदी के नेतृत्व का यह परिणाम है कि आज प्रो इनकम्बेंसी की फैक्टर पर चर्चा होती है। और यही कारण है असम और पुडुचेरी में लगातार हमारी सरकारें रिपीट हुई हैं। ये दिखाता है कि अगर जनता के बीच में आप विकास के वादों को पूरा करेंगे, मोदी की गारंटी को, सपनों को हकीकत की आईने में बुनेंगे, तो जनता आपके साथ खड़ी होती है। और यही कारण है कि देश में कई राज्यों में जब चुनाव होते हैं, चाहे गुजरात हो, मध्य प्रदेश हो, बिहार हो, हमारी सरकारें रिपीट होती हैं। ये कारण है कि हमारे नेतृत्व के प्रति और हमारे नेतृत्व का कथनी और करनी में अंतर नहीं होता है। यही कारण है कि आज भारतीय जनता पार्टी का सरकारें लगातार राज्यों में रिपीट होती है। मित्रों, आज हम इन परिणामों से जनता ने फिर स्पष्ट किया है कि हम भरोसे के साथ तो चल ही रहे हैं। हम अपने नेतृत्वकर्ता प्रधानमंत्री नरेंद्र मोदी के प्रति जो विश्वास और जो स्नेह देखने को मिला पूरे चुनाव के कैंपेन में, मैं मानता हूं कि आज पूरे देश में जो स्थितियां हैं उस पे ये जो समर्थन मिला है हम सभी को, वो स्पष्ट संकेत देता है कि 2024 के परिणाम के बाद भी, आज भी 12 वर्षों के बाद भी नरेंद्र मोदी के प्रति वही विश्वास, वही प्रेम और वही स्नेह जनता के बीच में कायम है। गंगोत्री से लेकर गंगा सागर तक एनडीए भाजपा की सरकार बन रही है। मित्रों, ये केवल भौगोलिक विस्तार नहीं है, ये हमारे प्रति, हमारे नेतृत्व के प्रति विश्वास और उसके विचार का भी विस्तार है। मैं आज यहां पर पश्चिम बंगाल के उस जीत को कई मायने में अहम मानता हूं। हमारे प्रेरणादायी पुरुष जहां हुए बलिदान मुखर्जी, वो कश्मीर की बात हम करते थे। 370 धारा से माननीय प्रधानमंत्री जी ने उस कश्मीर को पूर्ण रूपेण भारत के लोगों के साथ जोड़ दिया और उस बलिदान की भूमि को भारत का भूमि बना दिया। और मैं आज कहता हूं कि आज उसी श्यामा प्रसाद मुखर्जी जी के जन्म स्थान पश्चिम बंगाल को भी भाजपा मय कर दिया। ये इसकी बधाई मैं पश्चिम बंगाल की जनता को भी देता हूं। मैं आज के दिन ये जो पूरा चुनाव हुआ, मैं मानता हूं ये नाकामी किसी और की नहीं, इंडी गठबंधन के नेता राहुल गांधी की है। और मैं आज आपको विश्वास दिलाता हूं, इस चुनाव के परिणाम के बाद इंडी के गठबंधन ताश के पत्तों की तरह बिखर जाएंगे, क्योंकि इन्होंने जनता के साथ अन्याय किया है। और आज मैं कहता हूं, जिस प्रकार से नारी वंदन अधिनियम को तिरस्कार करने का काम, अपमान करने का काम किया है, जनता ने उसका सीख सिखाने का, जनता ने सबक सिखाने का काम किया है। और मैं आज के दिन अपने प्रिय नेता और पूरे देश के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी को इस बात का विश्वास दिलाता हूं, आप नेतृत्व कीजिए। भारतीय जनता पार्टी का कार्यकर्ता पूरे संघर्ष और समर्पण भाव से आने वाले समय के लिए भी तैयारी में जुट गया है। हम देख रहे थे जिस प्रकार से देश में हिंदू विरोधी एजेंडे को आगे करने का प्रयास किया जा रहा था, विभाजनकारी शक्तियां आगे बढ़ रही थी, जनता ने उनको परास्त किया है। आज पश्चिम बंगाल एक सुरक्षित और सोनार बंगाल के रूप में आगे बढ़ेगा। आज के दिन उत्सव का दिन है मित्रों। कल से हम फिर से परिश्रम के भाव से, पूरे सेवा के भाव से काम करेंगे और आने वाले समय में चुनाव की तैयारियां, हम तो वो कार्यकर्ता हैं जो एक दिन भी आराम नहीं करते, क्योंकि हमारे नेता हर समय, हर परिस्थिति में संघर्ष के साथ आगे बढ़ने का हमें संकल्प देते हैं। तो आइए इस जीत के उत्सव के साथ, नए संकल्प के साथ हम कल से फिर आगे बढ़ेंगे और आने वाले समय में
फिर भाजपा का परचम इसी प्रकार से पूरे देश में लहराता रहे, इसके लिए प्रयासरत रहेंगे। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम। भारत माता की, भारत माता की। आज का दिन एक ऐतिहासिक शुभ दिवस है। भारत के यशस्वी प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में श्रद्धेय श्यामा प्रसाद मुखर्जी के जन्मस्थली पर आज इतिहास रचा गया है। पश्चिम बंगाल में अब अंधेरा छट चुका है, राष्ट्रीयता का सूरज का उदय हुआ है, विकास और सुशासन का कमल खिल उठा है। जिनके नेतृत्व में ये विराट सफलता हमने हासिल की, ऐसे हमारे यशस्वी प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी से मैं निवेदन करता हूं वो जनता को संबोधित करें। भारत माता की, भारत माता की, भारत माता की। जो लोग मुझे देख नहीं पाते हैं, उनसे मेरी प्रार्थना है कि आप जहां हैं वहीं से सुन लीजिए। किसी को आगे पीछे करने के चक्कर में मत पड़िए। भारत माता की, भारत माता की। आज का ये दिन ऐतिहासिक है, अभूतपूर्व है। जब वर्षों की साधना सिद्धि में बदलती है तो चेहरे पर जो खुशी होती है, वो खुशी आज मैं देश भर के भाजपा के कार्यकर्ता के चेहरे पर देख रहा हूं। आप वो तस्वीर नीचे रखिए, पीछे लोगों को परेशानी हो रही, नीचे रखिए, नीचे रखिए। एक कार्यकर्ता होने के नाते मैं भाजपा के हर कार्यकर्ता की खुशी में शामिल हूं। साथियों, आज का ये दिवस कई मायनों में खास है, विशेष है। ये देश के उज्जवल भविष्य की उद्घोषणा का दिन है। ये भरोसे का दिन है। भरोसा भारत के महान लोकतंत्र पर, भरोसा परफॉर्मेंस की पॉलिटिक्स पर, भरोसा स्थिरता के संकल्प पर, भरोसा एक भारत श्रेष्ठ भारत की भावना पर। साथियों, मैं बंगाल की जनता का, असम की जनता का,
पुडुचेरी की जनता का, तमिलनाडु और केरलम की जनता का आज आदरपूर्वक नमन करता हूं। मैं उन सबको वंदन करता हूं। मैं आज बीजेपी के कोटि कोटि कार्यकर्ताओं का भी हृदय से अभिनंदन करता हूं। भाजपा के हर छोटे बड़े कार्यकर्ता ने एक बार फिर से कमाल कर दिया है, कमल खिला दिया है। आपने नया इतिहास रच दिया है। साथियों, भारतीय जनता पार्टी के अध्यक्ष श्री नितिन नवीन जी द्वारा अध्यक्ष पद संभालने के बाद ये पहले विधानसभा चुनाव थे। इन चुनावों में पार्टी कार्यकर्ताओं का, हर कार्यकर्ता को उनका जो मार्गदर्शन मिला, वो मार्गदर्शन इस विजय में बहुमूल्य रहा है। साथियों, आज विभिन्न उपचुनावों के परिणाम भी अत्यंत उत्साहजनक रहे हैं। महाराष्ट्र, गुजरात, नागालैंड और त्रिपुरा में जो उपचुनाव हुए, उसमें हमारे उम्मीदवारों को जनता जनार्दन ने आशीर्वाद दिया और इन राज्यों में भी जीत गए। एनडीए की नेता, महाराष्ट्र की उप मुख्यमंत्री सुनेत्रा पवार जी ने भी बड़ी जीत दर्ज की है। मैं इन सभी राज्यों की जनता का उनके समर्थन के लिए हृदय से आभार व्यक्त करता हूं। साथियों, जय पराजय लोकतंत्र और चुनावी राजनीति का एक स्वाभाविक हिस्सा होता है, लेकिन 5 प्रदेशों की जनता ने पूरे विश्व को दिखाया है कि ये हमारा भारत मदर ऑफ डेमोक्रेसी क्यों है। लोकतंत्र, डेमोक्रेसी हमारे लिए सिर्फ एक तंत्र नहीं है, ये हमारी रगों में दौड़ता हुआ संस्कार है। ये हमारी रगों की संस्कार सरिता है। और आज सिर्फ भारत का लोकतंत्र ही नहीं जीता है, आज भारत का संविधान भी जीता है। हमारी संवैधानिक संस्थाएं जीती हैं, हमारी लोकतांत्रिक प्रक्रियाएं जीती है। पश्चिम बंगाल में करीब 93% मतदान होना अपने आप में ऐतिहासिक रहा है। असम, तमिलनाडु, पुडुचेरी और केरलम में भी मतदान के नए रिकॉर्ड बने हैं। इसमें भी महिलाओं की भागीदारी बहुत अधिक रही है।
ये भारतीय लोकतंत्र की सबसे उजली तस्वीर बन रही है। साथियों, मैं आज चुनाव आयोग के सभी कर्मचारी भाई बहनों को, जो भी मतदान से जुड़े प्रक्रिया के सारे कर्मी थे, साथ साथ विशेष तौर पर सुरक्षा बलों का भी मैं आज बहुत बहुत अभिनंदन करता हूं। भारत के लोकतंत्र की गरिमाओं को बनाए रखने में आप सबका योगदान इतिहास हमेशा हमेशा याद रखेगा। साथियों, पिछले साल 14 नवंबर को जब बिहार चुनाव के नतीजे आए थे, तब मैंने इसी जगह से बीजेपी मुख्यालय से आप सबको कहा था, गंगा जी बिहार से आगे बहते हुए गंगा सागर तक जाती है। और आज बंगाल की जीत के साथ गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। उत्तराखंड, उत्तर प्रदेश, बिहार और अब पश्चिम बंगाल आज मां गंगा के इर्द गिर्द बसे इन राज्यों में बीजेपी एनडीए सरकार है। साथियों, 2013 में जब भारतीय जनता पार्टी ने मुझे प्रधानमंत्री के उम्मीदवार के रूप में भी काम दिया और जब मैं काशी में अपना नामांकन भरने गया था और पत्रकारों ने मुझे घेर लिया, तो स्वाभाविक रूप से मेरे हृदय से एक ध्वनि निकली थी और मैंने कहा था कि न मैं आया हूं, न मुझे किसी ने भेजा है, मां गंगा ने मुझे बुलाया है। और आज मैं हर पल अनुभव कर रहा हूं कि मां गंगा के आशीर्वाद निरंतर हम सब पर अपनी कृपा बरसा रहे हैं। साथियों, गंगा जी के साथ साथ ब्रह्मपुत्र का भी हम पर बहुत आशीर्वाद रहा है। मां कामाख्या का आशीर्वाद रहा है। असम की जनता ने लगातार तीसरी बार बीजेपी एनडीए पर भरोसा किया है। हैट्रिक, तीसरी बार। असम के इतिहास की बहुत बड़ी घटना है। असम के टी गार्डन्स वाले क्षेत्रों में भी बीजेपी को अभूतपूर्व समर्थन मिला है। श्रीमंत शंकरदेव जी, महायोद्धा
लसित बोरफुकन जी, बोडोफा उपेंद्र नाथ ब्रह्मा जी, भूपेन हजारिका जी, ऐसे अनेक महान व्यक्तित्वों से प्रेरणा लेते हुए असम अपने विकास की रफ्तार अब और बढ़ाएगा। साथियों, साल 2021 में हमने पुडुचेरी की जनता के सामने बेस्ट पुडुचेरी का विजन रखा था। पुडुचेरी की जनता ने उस विजन पर विश्वास जताया, हमें अपना आशीर्वाद दिया था। पिछले 5 वर्षों में हमारी एनडीए सरकार ने पूरी निष्ठा और समर्पण के साथ इस विजन को गति देने का काम किया और आज एक बार फिर पुडुचेरी की जनता ने एनडीए पर अपना विश्वास व्यक्त किया है। मैं पुडुचेरी के युवाओं को, मेहनती फिशरमैन साथियों को भी विश्वास दिलाता हूं, एनडीए सरकार आपके उज्जवल भविष्य के लिए निरंतर काम करती रहेगी। पुडुचेरी के हर परिवार की समृद्धि, यही हमारा संकल्प है। साथियों, आज देश के 20 से ज्यादा राज्यों में भाजपा एनडीए की सरकारें हैं। हमारा मंत्र है नागरिक देवो भव। हम जनता की सेवा में जुटे हुए हैं और इसलिए जनता भाजपा पर ज्यादा से ज्यादा भरोसा कर रही है। जनता साफ देख रही है, जहां भाजपा वहां गुड गवर्नेंस, जहां भाजपा वहां विकास। आप बीते 2 साल के ट्रेंड को देखिए। हरियाणा में लगातार तीसरी बार बीजेपी सरकार बनी, महाराष्ट्र में बीजेपी की जोरदार विजय हुई, दिल्ली में अभूतपूर्व जीत हासिल हुई, बिहार में भी हमें पहले से बड़ी विजय मिली और ये सफलता सिर्फ राज्यों के चुनाव में नहीं दिखी, ये सफलता लोकल गवर्नेंस के चुनाव में भी दिख रही है। साथियों, अभी 10 दिन पहले गुजरात के स्थानीय निकायों के परिणाम आए हैं। वहां बीजेपी 2.5-3 दशक से जनता की सेवा निरंतर कर रही है और हर चुनाव में जनता बीजेपी को आशीर्वाद के नए रिकॉर्ड बना रही है। गुजरात में इस बार बीजेपी को अब तक का हाईएस्ट वोट शेयर मिला है। ये भाजपा की गुड गवर्नेंस नीतियों की सफलता का बहुत बड़ा उदाहरण है। साथियों, आज भाजपा के कार्यकर्ता के रूप में मेरे मन में बार बार एक और बात आ रही है और वो बात यह है कि डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की आत्मा को आज कितनी शांति मिली होगी।
उन्होंने 1951 में जनसंघ की स्थापना करके प्रत्येक कार्यकर्ता को संदेश दिया था कि देश के लिए जीना है और देश के लिए मरना है। उन्होंने अपने जीवन से साबित किया कि राष्ट्र सर्वोपरि का मंत्र लेकर चलने वाले अपना जीवन देने में एक पल का भी संकोच नहीं करते। साथियों, डॉक्टर मुखर्जी ने पश्चिम बंगाल को भारत का हिस्सा बनाए रखने के लिए एक बड़ी लड़ाई लड़ी थी। उन्होंने जिस सशक्त और समृद्ध बंगाल का सपना देखा था, वो सपना कई दशकों से पूरा होने का इंतजार कर रहा था। आज 4 मई 2026 को बंगाल की जनता ने हम भाजपा कार्यकर्ताओं को वो अवसर दिया है। साथियों, बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। आज से बंगाल भय मुक्त हुआ है। विकास के भरोसे से युक्त हुआ है। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। साथियों, इस जीत के साथ साथ वंदे मातरम के 150वें वर्ष में भारत माता को और ऋषि बंकिम जी को बंगाल के लोगों ने अपना सादर नमन प्रेषित किया है। योगीराज श्री अरविंदो को भी मतदाताओं ने ऐतिहासिक श्रद्धांजलि दी है। साथियों, बंगाल में हमारे कितने ही कार्यकर्ताओं ने अपना जीवन इस जीत के लिए समर्पित किया है। भाजपा की कितनी महिला कार्यकर्ताओं को तमाम अत्याचार सहने पड़े हैं। आप कल्पना नहीं कर सकते कि केरल में और बंगाल में भाजपा के हर कार्यकर्ता को कितनी मुसीबतें झेलनी पड़ी है, उन पर कितने जुल्म हुए हैं, कितने अत्याचार हुए हैं। मैं आज बंगाल में भारतीय जनता पार्टी की सफलता का श्रेय ऐसे सभी कार्यकर्ताओं को, उनके परिवारों को देता हूं। मैं जीत बंगाल की जनता को समर्पित करता हूं। साथियों, अभी 4 मई की यह शाम भले ही ढल रही हो, लेकिन बंगाल की पावन धरा पर आज एक नया सूर्योदय हुआ है।
ऐसा सवेरा, एक ऐसा सवेरा जिसका इंतजार पीढ़ियों ने किया है। भाजपा ने जितनी सीटें जीती वो महज एक चुनावी आंकड़ा नहीं है, ये उस अड़िग विश्वास की हुंकार है जिसने डर, तुष्टीकरण और हिंसा की राजनीति को जड़ से उखाड़ फेंका है। साथियों, आज से बंगाल के भविष्य की एक ऐसी यात्रा शुरू हो रही है जहां विकास, अटूट विश्वास और नई उम्मीदें कदम से कदम मिलाकर चलेगी। मैं आज हर बंगालवासी को भरोसा देता हूं, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा, पलायन रुकेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी। साथियों, इस महाविजय की दहलीज पर खड़े होकर हम गुरुदेव टैगोर को भी याद कर रहे हैं। 25 बैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था, एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो। और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। साथियों, बंगाल के ये चुनाव एक और वजह से बहुत खास रहे हैं। आप याद कीजिए, बंगाल चुनाव के समय कैसी खबरें आती थी, हिंसा, डर और निर्दोष लोगों की मौतें। लेकिन इस बार पूरे देश ने एक नई खबर सुनी। पश्चिम बंगाल में शांतिपूर्ण मतदान हुआ।
पहली बार ऐसा हुआ कि चुनावी हिंसा में एक भी निर्दोष नागरिक की जान नहीं गई। लोकतंत्र के इस महापर्व में बंदूक की आवाज नहीं, जनता जनार्दन की आवाज गूंजी। पहली बार डर नहीं, लोकतंत्र जीता है। साथियों, आज जब बंगाल ने परिवर्तन के नए दौर में प्रवेश किया है, तो मैं बंगाल के हर राजनीतिक दल से एक आग्रह भी करना चाहता हूं। बंगाल में बीते दशकों में राजनीतिक हिंसा की वजह से न जाने कितनी जिंदगियां बर्बाद हो चुकी हैं। मेरा स्पष्ट मानना है कि आज से बंगाल की चुनावी जो आदतें फैली हुई हैं, उसमें बदलाव आना चाहिए। आज जब भाजपा जीती है, तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। भय नहीं, भविष्य की बात होनी चाहिए। मेरी सभी राजनीतिक दलों के कार्यकर्ताओं से अपील है, आइए हिंसा के इस अंतहीन चक्र को हमेशा के लिए खत्म करें। किसने किसे वोट दिया, किसे नहीं दिया, उससे ऊपर उठकर बंगाल की सेवा के लिए काम करें। साथियों, इन राज्यों में चुनाव और उसके नतीजों की राजनीतिक एक्सपर्ट्स अपने अपने तरीके से समीक्षा कर रहे हैं, लेकिन इन नतीजों की एक और बहुत अहम बात है, इनकी टाइमिंग। आप देख रहे हैं कि जब इन राज्यों में जनता वोट डाल रही थी, तो इसी दौरान विश्व में क्या कुछ नहीं चल रहा था। जगह जगह युद्ध के सायरन बज रहे थे।